অবস্থিত রামকৃষ্ণ মিশন ও মঠ প্রতিষ্ঠার ক্ষেত্রে যে শিক্ষক দিবসের মতো আমরা এবারে অনুরোধ করব আমাদের যারা মঞ্চে উপবিষ্ট আমাদের অতিথিবর্গ রয়েছে প্রত্যেকে অনুরোধ করব আপনারা আমাদের অ্যাসোসিয়েশনকে আপনারা প্রদান করেছেন। মাননীয় সভাপতি শ্রী রাজেশ দত্ত মহোদয় মঞ্চে আছে, তাদেরকে সম্বোধিত করা হয়েছে। এই রাজ্যে বিশিষ্ট গুণীজনরা, বিশেষ করে এখানে ছাত্র পরেশ চন্দ্র চক্রবর্তী প্রাক্তন আমাদের দেশের জাতীয় যথেষ্ট উৎসব উদ্দীপনার সঙ্গে সারা রাজ্যের সঙ্গে উৎসব করা হয়েছে। উদ্দেশ্য একটাই হচ্ছে শিক্ষক দিবসকে সামনে রেখে যেমন ডক্টর রাধাকৃষ্ণকে সম্মান জানানোর পাশাপাশি শিক্ষা প্রসার শিক্ষাকে সমৃদ্ধ করার জন্য যারা এই রাজ্যের গুণীরা আছেন, গুণী ব্যক্তিরা, তাদেরকে সম্মান জানানোর জন্য এই ধরনের অনুষ্ঠান করা হয় শিক্ষক দিবস। বলেছিলেন আলোচনায় প্রারম্ভিক ভাষণে শিক্ষক দিবসকে সর্বোপরি রাধাকৃষ্ণ উনি চেয়েছেন যখন ওনার জন্মদিন পালন করার জন্য ওনার যারা শিষ্যরা ভক্তরা চেয়েছিলেন, তিনি বলেছিলেন আমাকে সম্মান জানানো যদি আদর্শ শিক্ষককে সম্মান জানানো হয়, আমার জন্মদিনটা আদর্শ শিক্ষকের দিবস হিসেবে পালন করার জন্য, সেই হিসাবে জাতীয় শিক্ষক দিবস পালন করা হচ্ছে আমাদের এই রাজ্য হচ্ছে। তো আমি তাদেরকে ধন্যবাদ জানাই যারা এই টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ভালো উদ্যোগ গ্রহণ করেছে, সমাজের প্রতি যারা দায়িত্ব নিয়ে সামাজিক কাজ করে সমাজের যে দায়বদ্ধতাকে রেখে এবং শিক্ষা ক্ষেত্রে যাদের অবদান আছে তাদেরকে সম্বর্ধনা দেওয়া। শুধু এখানে 5 জনকে দেওয়া হয়েছে বলে সংখ্যাটা এবং না, তাদের মধ্যে সারা রাজ্যের যারা শিক্ষা প্রথায় কাজ করেছেন, যারা সম্মানীয় শিক্ষকরা আছেন তাদেরকে সম্মানিত করা হচ্ছে। 5 জনের পর থেকেই আরও অনেক শিক্ষক শিক্ষিকা যারা আছেন যাদের অবদান অনেক আছে। ইচ্ছাগুলি প্রোগ্রাম করা যায় না একটা সুন্দর, কিন্তু যারা আজকে সম্বোধিত হচ্ছে তারা কিন্তু আমাদের আজকে গুণী শিক্ষক বা অধ্যাপক এবং তাদের একটা ভূমিকা আছে শিক্ষা প্রসারের ক্ষেত্রে। তো আমাদের দেশেও এখন শিক্ষার ব্যবস্থার ক্ষেত্রে আমল করিব, শিক্ষার নীতি পাল্টে গিয়েছে। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন আমাদের সরকার গঠন করেন, কেন্দ্রীয় সরকার তখন শিক্ষার উপর সবচেয়ে জোর দিয়েছে। শিক্ষার নতুন কেন্দ্রীয় শিক্ষানীতি চালু হয়েছে আমাদের রাজ্যেও। 2018 যখন বিজেপি সরকার হয় সমস্ত বিষয়ের উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে শিক্ষাকে, গুণগত মান করা হয়েছে শিক্ষাটা কোনো গভীরতি সিদ্ধান্ত কিন্তু আমাদের সরকার নিয়েছে, যার ফলে বর্তমান আগামী প্রজন্মের যারা স্টুডেন্টরা তাদের কিন্তু অনেক কিছু তাদের পাওয়ার বিষয় হয়ে গেছে। আজকে যারা শিক্ষকরা আছেন তারা আপনারা একজন ছাত্র ছিলেন, কাজে তখন ছাত্র অবস্থা শিক্ষা গ্রহণ করতে কতটা কষ্টকর ছিল, আর যারা টিচাররা আপনারা এখন আছেন বা আগে যারা ছিলেন তারা তাদের শিক্ষাদান করতে কতটা কষ্ট ছিল। যোগাযোগের ব্যবস্থা করুন, পরিকাঠামো বলে অনেকটাই খুব পরিশ্রম করে তারা কিন্তু কৃতি সন্তান ঠিকমতো তৈরি করেছে, যারা আমাদের দেশ পৃথিবীতে সর্বস্থানে তারা ভালো জায়গায় আছে, আমাদের রাজ্যের গর্ব হয়েছে অনেক শিক্ষক শিক্ষিকা। কিন্তু এখন কিন্তু আমরা পরিবর্তন, এখন যারা শিক্ষাদান করে আপনারা যারা টিচাররা আছেন এই শিক্ষক সমাজরা, তারা কিন্তু এখন শিক্ষাদান করতে শিক্ষার্থী তাদের স্টুডেন্টকে দেওয়ার ক্ষেত্রে উজাড় করে সেক্ষেত্রে কিন্তু অনেক সুবিধাজনক অবস্থা এখন আছে। প্রতিটি পরিকাঠামো ব্যবস্থাপনা মহল তৈরি হয়ে গেছে। ইচ্ছে করি আপনি তার ছাত্রকে আপনার মন মতো আপনার যা আছে বিদ্যা বুদ্ধি সমস্ত দান করতে পারে, সমস্ত সুযোগ সুবিধা আছে। এবং যারা স্টুডেন্ট আছে এখন আমাদের রাজ্যে বা আমাদের দেশে বা পৃথিবীতে বলবো, এখন কিন্তু আগের মতো না, ব্যবস্থাপনাটা এত আমল পরিবর্তন দিতে শিক্ষা প্রক্রিয়া শিক্ষা গ্রহণ করতে করতে তাদের মধ্যে সুযোগ আছে। শুধু মনোযোগ করে টিচারদের সাথে থাকতে হবে, শ্রদ্ধা জানিয়ে তাদের থেকে সবটা নিতে হবে। তা আমাদের রাজ্যে একটা পরিবেশ তৈরি হয়েছে। আমি বলবো তাদের সার্বিকভাবে আপনারা যারা শিক্ষক সমাজ আছেন, আপনারা এখানে উপস্থিত আছেন, তারা যারা আমাদের রাজ্যের ভবিষ্যৎকে তৈরি করে, আমার মনে হয় আপনাদের অনেক পরিশ্রম এবং যে চেষ্টা এটা সফল হয় আমরা দেখেছি। এখন আমাদের যে রেজাল্ট হয় বা আমাদের যে স্টুডেন্ট হচ্ছে তাদের মেধা বিকাশে একটা সুযোগ এসছে এবং তাদের মেধা প্রকাশ করার জন্য আপনারা পরিশ্রম করছে। আমার আশা থাকবে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের সমস্ত যে নীতি বা সিস্টেম বা ব্যবস্থাপনা তাকে সামনে রেখে আপনারা আমাদের রাজ্যের ছাত্রছাত্রীদের যেভাবে তৈরি করছেন আগামী দিনে আর ভালো ছাত্র তৈরি করবেন, যারা আমাদের রাজ্যের
হয়ে দেশের হয়ে পৃথিবীর সমস্ত জায়গায় তাদের সর্ব জায়গায় প্রচিত হবে, আমাদের মান উন্নয়ন হবে। পাশাপাশি আমি বলবো সামাজিক আর্থিক সার্বিক দিক দিয়ে একটা স্কুলের প্রকৃত মানুষ তৈরি করার ক্ষেত্রে প্রতিগত বিদ্যার পাশাপাশি তাকে সত্যিকারের মানুষ করবেন, এটা কিন্তু আপনাদের। এই কারণে পেশার সঙ্গে বিভিন্ন অংশের মানুষ যুক্ত আছে পৃথিবীতে, দেশে, রাজ্যে, শহরে, কিন্তু শিক্ষা এই পেশাকে সবচেয়ে বেশি সম্মান আমাদের দেশের মানুষ। কারণ আমরা জানি শিক্ষা ছাড়া যত যে জায়গায় যারা প্রতিষ্ঠিত আছে প্রথম কাজটা কিন্তু শিক্ষা। শিক্ষা থাকতে তার যে যেগুলো জায়গা সে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে, এবং শিক্ষা যে দেশে বেশি শক্তিশালী যে দেশ এগিয়ে যাচ্ছে, যেটা আমাদের নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই ভারতবর্ষে এখন পৃথিবীতে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী। কাজে আমি বলবো এই শিক্ষা ব্যবস্থাকে আপনারা উন্নত করবেন, আমাদের বিশ্বাস প্রত্যাশা আছে আপনাদের প্রতি। এবং আমি বলবো ছাত্রদের যারা আছে তাদেরকে সর্বমন্ত্রী রাধাকৃষ্ণের জীবন আদর্শগুলোকে অনেক গরিব রাজ্যের মতো যদি দিশা চিন্তা লক্ষ্য থাকে তবে রাষ্ট্রপতি হয়ে যায়, মানে দেশে না পৃথিবীর বড় দার্শনিক হয়ে যায়। এটা দৃষ্টান্ত হচ্ছে সর্বপ্রকার রাধা, এবং আমাদের যারা গুণীজন আছে যারা আমরা সম্মানিত করেছি, আমার মনে হয় আমাদের নিজেরা আমরা সম্মানিত করেছি, গর্ব হয়েছে। কাজে আমি এই ধরনের অনুষ্ঠান আমি আরো ভালোভাবে করবেন। রানীগঞ্জস্থিত রামকৃষ্ণ মিশন ও মঠ প্রতিষ্ঠার ক্ষেত্রে যে শিক্ষক দিবসের মতো আমরা এবারে অনুরোধ করব আমাদের যারা মঞ্চ উপবিষ্ট আমাদের অতিথিবর্গ রয়েছে প্রত্যেকে অনুরোধ করব আপনারা অনুরোধ করছি যারা এখনো বাইরে আছেন আমাদের মধ্যে, যারা শিক্ষক শিক্ষিকারা এসেছেন, যারা বাইরে অ্যাসোসিয়েশন আয়োজিত শিক্ষক সংবর্ধনা ও সাংগঠনিক আলোচনা সভা 2019 সালে জাতীয় পুরস্কার প্রাপ্ত শিক্ষিকা তথা আগরতলা বিজয় কুমার উচ্চতর মাধ্যমিক মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বিভাগের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর ধনঞ্জয়গঞ্জ চৌধুরী মহোদয়কে, অধ্যাপক আমি আমাদের আজকের এই অনুষ্ঠানের উপস্থিত অতিথিবর্গ তথা সমস্ত গুণী শিক্ষক আহ্বান জানাচ্ছি আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের শ্রদ্ধেয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়কে। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা হাম্বাই গুরু মশলা। সম্পূর্ণ প্রাকৃতিক অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা।
আমরা আমাদের পার্টি সিপিআইএম বিলোনিয়া মহকুমা কমিটি আজকে আমরা স্টেশনে বিক্ষোভ দেখিয়েছি এবং একই সঙ্গে আমরা স্টেশন মাস্টারের কাছে আমাদের প্রতিলিপি আমরা দিয়েছি। তিনি আমাদের কথা দিয়েছেন যে তিনি ফরওয়ার্ড করবেন আমাদের দাবিগুলো যুক্তিযুক্ত এবং তিনি একই সঙ্গে ব্যক্তিগতভাবে মনে করেন যে বিলোনিয়ায় স্টপেজ হওয়া দরকার এবং তিনি আমাদের কাছে প্রাথমিকভাবে এই স্বীকৃতি দিয়েছেন। এবং এর সঙ্গে সঙ্গে আমরা এই বিষয়টি আমাদের দক্ষিণ জেলার যিনি অধিকর্তা ডিএম সাহেব ওনাকে আমরা অবহিত করব এবং এসডিএম বিলোনিয়া ওনাকেও আমরা অবহিত করব। এই জায়গায় আমরা আজকে মেমোরান্ডাম দেওয়া আজকের এই বিক্ষোভের মধ্যে দিয়ে আমরা আন্দোলন করছে। যদি আমাদের দাবি সাম্প্রতিক সময়ে ঘোষণা না হয়, পূরণ না হয়, আরো বৃহত্তর আন্দোলন চলবে। একই সঙ্গে আমরা বলছি যে এটা বিলোনিয়াবাসীর স্বার্থ, এখানে কোনো সংকীর্ণ রাজনীতির সুযোগ নেই। সমস্ত দল মত নির্বিশেষে যারা যারা সমর্থন করেন তাদের সকলের সমর্থন নিয়ে আমরা আগামী দিনে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলব। সেখানে দল বা ঝান্ডা ব্যবহার করার প্রয়োজন আছে আমরা মনে করি না। মানুষের সাথে আমাদের লড়াই, মানুষের জন্য আমরা নিবেদিত এবং সেই কারণেই মানুষের স্বার্থ সবার আগে। বিলোনিয়া সহ এই দক্ষিণ জেলা এবং একই সঙ্গে আমাদের সোনামুড়া মহকুমার যাত্রীদের সুরক্ষার প্রশ্ন এবং তাদের সুবিধার প্রশ্নকে মাথায় রেখে কয়েক লক্ষ লোকের যে যোগাযোগের যে ব্যবস্থা, সেই ব্যবস্থা করবার জন্য আমরা এই ডেপুটেশনে মিলিত হয়েছিলাম এবং আমরা সৌহার্দ্যপূর্ণভাবে এই ডেপুটেশন আমরা দিয়েছি। আমাদের দুজন বিধায়ক আছে, আমাদের পার্টির জেলা সম্পাদক বাসুদেব মজুমদার এবং আমাদের বিলোনিয়ার বিশিষ্ট আইনজীবী এবং বর্ষিয়ান আইনজীবী জ্যোতির্ময় সোম, তাদেরকে নিয়ে আমরা এই প্রতিনিধি দলে ছিলাম এবং আমরা সেখানে দেখা করেছি। সকলেই সহ অন্যান্যরা আমরা আজকের যে কর্মসূচির শুরুতেই আমি সিপিআইএম মহকুমা সম্পাদক তাপস দত্তকে অনুরোধ করছি বিষয়গুলো গ্রহণ করবো। এই মেমোরান্ডাম আমরা দেব। আমরা সমস্ত অংশের বিলোনিয়াবাসীর কাছে আবেদন জানাচ্ছি যে লড়াই শুধুমাত্র বামপন্থীদের না, সিপিআইএম এর না, বাংলার সমস্ত স্টেটে স্টপেজ যেমন পাবো তেমনি আমাদের যাত্রী সুরক্ষার প্রশ্নে, যাত্রীদের নিরাপত্তার প্রশ্নে এবং যাত্রীদের আরো ভালো যাত্রী মানোন্নয়নের প্রশ্নে আমরা সেই লড়াইয়ের মধ্যে দিয়ে আমাদের দাবিগুলোকে আমরা ছিনিয়ে আনতে পারবো, আমরা আদায় করতে পারবো। তারই জন্য আগামী দিন গুরুত্ব বেড়েছে। বিলোনিয়া রেল স্টেশনের সমস্ত গুরুত্বকে উপলব্ধি করে এখানে দূরপাল্লার ট্রেনের স্টপেজ, একই সঙ্গে আরো একজোড়া ট্রেন যা চালু হওয়ার কথা ছিল চালু হয়নি তা দ্রুত চালু করা এবং একই সঙ্গে যাত্রীদের মানোন্নয়নের জন্য সমস্ত জায়গায় আরো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা, বগি বানানো, এই বিষয়গুলোকে যুক্ত করে এই লড়াইতে আগামী দিনে আপনারা থাকবেন। ট্রেন যখন আসবে আমাদের বিক্ষোভ চলবে এবং
কার্যকরী কমিটি আছে সমস্ত মহকুমার, আজকে তারা এখানে উপস্থিত হয়েছেন। এই প্রতিনিধিমূলক সম্মেলনের মাধ্যমে আমরা আমাদের বিগত দিনের পুস্তক ব্যবসার যে সমস্যা, এই সমস্যা নিয়ে আলোচনা করি এবং এই সমস্যা থেকে কীভাবে উত্তরণ করা যায় এই সম্পর্কে বিষয়গুলো আলোচনা হবে। এই প্রসঙ্গে আপনারা প্রত্যেকে অবগত আছেন যে বিগত 2019 থেকে 2023-22 শিক্ষাবর্ষে এই দীর্ঘ 4-5 বছর রাজ্যের পুস্তক ব্যবসায়ী জগতে বা পুস্তক শিল্পে যে বিশাল চরম দুর্দিন, এই দুর্দিনের মধ্য দিয়ে এগিয়ে আজকে এই জায়গায় আমরা সমাগত হয়েছি। আমাদের চরম পরিস্থিতির মধ্য দিয়েও আমাদের প্রত্যেকটি সদস্য এই জীবিকাকে জীবনের ব্রত হিসেবে গ্রহণ করে এখন আঁকড়ে আছেন এবং সংগঠনের প্রতি গভীর শ্রদ্ধা ভালোবাসা রেখে দূর দূরান্ত থেকে, ধর্মনগর থেকে, কাঞ্চনপুর, সাবরুম থেকে কমলপুর, প্রত্যেকে এখানে আজকে সমাগত। এই দুর্গম পরিস্থিতিকে কীভাবে কাটিয়ে ওঠা যায় আমাদের নিরন্তর প্রচেষ্টা চলছে। এই প্রচেষ্টার অঙ্গ হিসেবে আমরা বিগত যে সরকার ছিলেন সেই সরকারের প্রাক্তন মুখ্য শিক্ষামন্ত্রী ওনার নিকট আমরা বারবার আবেদন করেছিলাম আমাদের পুস্তক ব্যবসাকে গড়তে দিন, সরকার পুস্তক ব্যবসা বন্ধ করুন। আমাদের দাবিকে উনি প্রথমে স্বীকৃতি দিয়েছিলেন, মেনেছিলেন, কিন্তু কার্যক্ষেত্রে উনি আমাদেরকে নিজের প্রস্তাবকে নিজেই ফিরিয়ে নিয়েছেন। আমাদের দাবি মতো উনি কাজ করেননি এবং আমাদের সঙ্গে টাইম কিলিং করেছেন এবং মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছে আমরা 9 বার চিঠি দিয়েছি সাক্ষাৎকারের জন্য। তিনি আমাদের চিঠি কর্ণপাত করেননি, সৌজন্যবোধ দেখাননি। কিন্তু আশার আলো বর্তমান যিনি মুখ্যমন্ত্রী আছেন ওনার কাছে আমরা চিঠি দিয়েছি। চিঠি দেওয়ার পরিপ্রেক্ষিতে এবং 2 বার আলোচনা হয়েছে এবং গত 18 জুলাই উনি আমাদের চিঠির পরিপ্রেক্ষিতে ওনার সরকারি দপ্তর আমাদের ডেকে নেন এবং দীর্ঘ বিস্তারিতভাবে আমাদের সুখ দুঃখের যে কাহিনী, বিগত দিনের যে আমাদের অভিজ্ঞতা, সমস্ত কিছু ওনার কাছে পরিবেশন করি। উনি শুনেন এবং তিনি আমাদের সঙ্গে সহমত পোষণ করেন এবং তিনি দেখবেন আশ্বাস দিয়েছেন। আমরা বিশ্বাস রাখি এবং মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি শ্রদ্ধা রেখে বলছি, উনি আমাদের এই রাজ্যের পুস্তক ব্যবসায়ীরা যারা আমাদের প্রায় 1700 মেম্বার আছেন এবং প্রায় 5000 পরিবার প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত আছেন, যাদের নুনান্তে পান্তা ফুরায়, এই অবস্থার মধ্য দিয়ে যাতে আর ভবিষ্যতে না কাটতে হয়। আপনার হাত লাগেন না, হাত লাগেন, উত্তম ধারাতে হাত ধরেন, ক্যামেরার দিকে চাইেন না, ক্যামেরা না। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। সকল অহংকার যে আমার, ডোবাও চোখের জলে। নিজের গড়িতে পরিবেশন করবেন সুরঙ্গিরার শিল্পবৃন্দ। শিল্পবৃন্দ
রাজ্যের ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি শ্রদ্ধেয় শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় মঞ্চে আছেন, যিনি কিছুক্ষণ আগে খুব সুন্দরভাবে আলোচনা রেখেছেন আজকে বিষয়বস্তুর উপর। আমাদের ভারতীয় জনতা পার্টির মুখপাত্র এবং ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের মাননীয় ভাইস চেয়ারপারসন শ্রীমতী অস্মিতা মল্লিক মহোদয়া মঞ্চে আছেন, এই এলাকার সকলের প্রিয় যিনি মন্ডল সভাপতি আমাদের শ্রী চন্দ্রশেখর মহোদয় সহ রক্তদান মহোদয়কে সামনে রেখে এই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময় সরকারি বেসরকারি বিভিন্ন ক্লাব সামাজিক সংস্থা এবং ব্যক্তিগত উদ্যোগও রক্তদান শিবির বা রক্ত মহোৎসবের আয়োজন করা হয়েছে। তো আমি প্রথমে এরা বলবো, আপনি বলেছেন যে এটা একটা নতুন ভাবনা যে বুথ লেভেল থেকে রক্তদান শিবিরের আয়োজন করা। আমরা সমস্ত ক্ষেত্রে ওয়ার্ড ক্ষেত্রে বিধানসভা কেন্দ্রিক মন্ডল ভিত্তিক আমরা করেছি, ওয়ার্ড ভিত্তিক বুথ ভিত্তিক কিন্তু আমার মনে আমি নিজেও প্রথম কোনো একটা অনুষ্ঠানে এসেছি যেটা বুথ ভিত্তিক একটা চিন্তা ভাবনা, এটা খুবই সাধুবাদ জানাই। কারণ রক্ত দেওয়ার বিষয়ে নির্বাচনের প্রাককালে এবং নির্বাচনের পরবর্তী সময় আমাদের যে 14টি ব্লাড ব্যাংক 12টি সরকারি 2টি বেসরকারি ব্লাড ব্যাংকে রক্ত স্বল্পতা দেখা দিয়েছিল। আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সারা রাজ্যবাসীর কাছে বিভিন্ন ব্যক্তি বর্গের কাছে বিভিন্ন সামাজিক সংস্থা স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে আবেদন রেখেছিলেন, বিভিন্ন রাজনৈতিক দলের কাছেও যে রক্তদান এগিয়ে এসে এই রক্তের যে যোগান এবং চাহিদার মধ্যে ভারসাম্য রক্ষা করে সেটা রক্তদান শিবির বা উৎসব। তা আমাদের মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে আমাদের রাজ্যের সমস্ত প্রান্ত থেকে ব্যাপক উৎসব উদ্দীপনার সহিত রক্তদান উৎসব বা রক্ত শিবিরের আয়োজন করা হয়। তাই একটা অনুষ্ঠানে এটা একটা অনুষ্ঠান আমাদের সভাপতি আহ্বান রেখেছেন একটার দিকে সুন্দর চিন্তায় এই দেশে এই রাজ্যে যখন মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের দলীয় তরফ থেকে আবেদন রাখা হচ্ছে, মানুষ কিন্তু সদস্যর সাড়া দিয়েছে, এখনো চলছে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জায়গায় রক্তদান চলছে। আমাদের একটা দিক আমরা এটা লক্ষ্য করেছি, মাননীয় মুখ্যমন্ত্রী আবেদন করার পর সমস্ত ব্যক্তিরা এগিয়ে আছে। আর একটা যেটা অর্থনীতি কিছুদিন আগে করোনার সময় কথা বলেছেন, এটা একটা ভালো লাগে। একটা মাত্র রাজনৈতিক দল এই রাজ্যে আমি বলবো যেটা এই রাজ্যের মানুষের কাছে একটা উপলব্ধি বা অনুধাবন, কিন্তু তারা করোনার সময় কিন্তু আমরাই আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা কিন্তু মাঠে ছিলেন, সরকারের পক্ষ থেকে সরকারের নিয়ম মেনে সরকারের সহযোগিতা করে দিলেন আমাদের দলের এই কার্যকর্তারা। আমরা অন্য রাজনৈতিক দলকে তখন পাইনি, মানুষের বিপদে তাদেরকে পাওয়া রাজনীতি বাদে বা ভোট ছাড়া কিন্তু অন্য দলকে পাওয়া যায় না, যেটা ভারতীয় জনতা পার্টি সেবাই সংগঠন এটা কিন্তু প্রমাণ করেছে। আমাদের রাজনীতি সংগঠনে আমরা সেবা করি মানুষের সামাজিক দায়িত্ব কর্তব্য নিয়ে আজকে রক্তদান উৎসব। যারা রক্তদানে অংশগ্রহণ করেছেন, যে সকল যারা রক্তদান করবেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আমি বলবো তারা তাদের জীবনের শ্রেষ্ঠ কর্ম এবং মানব ধর্ম পালন করেছেন। রক্তের বিকল্প আমরা এখনো তৈরি করতে পারি পৃথিবীতে। রক্তের বিকল্প হচ্ছে আজকের যে মানবতা বা মানবিক যে দৃষ্টিভঙ্গি, এটাই হচ্ছে মানুষের জন্য করা যায়, মানুষের জন্য হচ্ছে বিকল্প। কাজেই আমি আলোচনা দীর্ঘদিন হবে, আমার একটা প্রোগ্রাম আছে, আমাদের মাননীয় সভাপতি উনি একটা অনুষ্ঠানে যাবেন, প্রোগ্রামে যাবেন। কাজেই আমি আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে বিশেষ করে এই 2 নম্বর বুথের মাননীয় সভানেত্রী সকল যারা কার্যকর্তারা আছে, আমাদের যারা কার্যকর্তারা এবং যারা এখানে এই এলাকার যারা সুধী গুণীজনেরা উপস্থিত আছেন, প্রত্যেকের সহযোগিতা এবং যারা আমাদের স্বাস্থ্য দপ্তরের ডাক্তারবাবু এবং স্বাস্থ্যকর্মীরা যারা এই রক্তদান উৎসবে অংশগ্রহণ করে রক্তদান সাহায্য করতে তাদেরকে ধন্যবাদ জানিয়ে আবারও যারা এখানে মঞ্চে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আলোচনা শেষ করলাম। রক্তদান মহোদয়কে সামনে রেখে এই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময় সরকারি বেসরকারি বিভিন্ন ক্লাব সামাজিক সংস্থা এবং ব্যক্তিগত উদ্যোগও রক্তদান শিবির বা রক্ত মহোৎসবের আয়োজন করা হয়েছে। তো আমি প্রথমে এরা বলবো, আপনি বলেছেন যে এটা একটা নতুন ভাবনা যে বুথ লেভেল থেকে রক্তদান শিবিরের আয়োজন করা। আমরা সমস্ত ক্ষেত্রে ওয়ার্ড ক্ষেত্রে বিধানসভা কেন্দ্রিক মন্ডল ভিত্তিক আমরা করেছি, ওয়ার্ড ভিত্তিক বুথ ভিত্তিক কিন্তু আমার মনে আমি নিজেও প্রথম কোনো একটা অনুষ্ঠানে এসেছি যেটা বুথ ভিত্তিক একটা চিন্তা ভাবনা, এটা খুবই সাধুবাদ জানাই। কারণ রক্ত দেওয়ার বিষয়ে নির্বাচনের প্রাককালে এবং নির্বাচনের পরবর্তী সময় আমাদের যে 14টি ব্লাড ব্যাংক 12টি সরকারি 2টি বেসরকারি ব্লাড ব্যাংকে রক্ত স্বল্পতা দেখা দিয়েছিল। আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সারা রাজ্যবাসীর কাছে বিভিন্ন ব্যক্তি বর্গের কাছে বিভিন্ন সামাজিক সংস্থা স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে আবেদন রেখেছিলেন, বিভিন্ন রাজনৈতিক দলের কাছেও যে রক্তদান এগিয়ে এসে এই রক্তের যে যোগান এবং চাহিদার মধ্যে ভারসাম্য রক্ষা করে সেটা রক্তদান শিবির বা উৎসব। তা আমাদের মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে আমাদের রাজ্যের সমস্ত প্রান্ত থেকে ব্যাপক উৎসব উদ্দীপনার সহিত রক্তদান উৎসব বা রক্ত শিবিরের আয়োজন করা হয়। তাই একটা অনুষ্ঠানে এটা একটা অনুষ্ঠান আমাদের সভাপতি আহ্বান রেখেছেন একটার দিকে সুন্দর চিন্তায় এই দেশে এই রাজ্যে
যখন মাননীয় মুখ্যমন্ত্রী এবং দলীয় তরফ থেকে আবেদন রাখা হচ্ছে, মানুষ কিন্তু সদস্য সারা দিয়েছে। এখনো চলছে, বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জায়গায় রক্তদান চলছে। আমাদের একটা দিক আমরা এটা লক্ষ্য করেছি, মাননীয় মুখ্যমন্ত্রী আবেদন করার পর সমস্ত ব্যক্তিরা এগিয়ে আসছে। আর একটা যেটা অর্থমন্ত্রী কিছুদিন আগে করোনার সময় কথা বলেছেন, এটা একটা ভালো লাগে। একটা মাত্র রাজনৈতিক দল এই রাজ্যে আমি বলবো, যেটা এই রাজ্যের মানুষের কাছে একটা উপলব্ধি বা অনুধাবন, যে তারা করোনার সময় কিন্তু আমরাই আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা কিন্তু মাঠে ছিলেন, সরকারের পাশ থেকে সরকারের নিয়ম মেনে সরকারের সহযোগিতা করে দিলেন আমাদের দলের এই কার্যকর্তারা। আমরা অন্য রাজনৈতিক দলকে তখন পাইনি, মানুষের বিপদে তাদেরকে পাওয়া, রাজনীতি বাদে বা ভোট ছাড়া কিন্তু অন্য দলকে পাওয়া যায় না। যেটা ভারতীয় জনতা পার্টি সেবাই সংগঠন এটা কিন্তু প্রমাণ করেছে। আমাদের রাজনীতি সংগঠনে আমরা সেবা করি মানুষের, সামাজিক দায়িত্ব কর্তব্য নিয়ে আজকে রক্তদান উৎসব। যারা রক্তদানে অংশগ্রহণ করেছেন, যে সকল যারা রক্তদান করবেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আমি বলবো তারা তাদের জীবনের শ্রেষ্ঠ কর্ম এবং মানব ধর্ম পালন করেছেন। রক্তের বিকল্প আমরা এখনো তৈরি করতে পারি পৃথিবীতে। রক্তের বিকল্প হচ্ছে আজকের যে মানবতা বা মানবিক যে দৃষ্টিভঙ্গি, এটাই হচ্ছে মানুষের জন্য করা যায়, মানুষের হচ্ছে বিকল্প। কাজেই আমি আলোচনা দ্বিতীয় হবে আমার একটা প্রোগ্রাম আছে, আমাদের মাননীয় সভাপতি উনি একটা অনুষ্ঠানে যাবেন, প্রোগ্রামে যাবেন। কাজেই আমি আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে এই 2 নম্বর বুথের মাননীয় সভানেত্রী সকল যারা কার্যকর্তারা আছে, আমাদের যারা কার্যকর্তারা এবং যারা এখানে এই এলাকার যারা প্রতি গুণীজনেরা উপস্থিত আছেন, প্রত্যেকের সহযোগিতা এবং যারা আমাদের স্বাস্থ্য দপ্তরের ডাক্তারবাবু এবং স্বাস্থ্যকর্মীরা যারা এই রক্তদান উৎসবে অংশগ্রহণ করে রক্তদানে সাহায্য করতে, তাদেরকে ধন্যবাদ জানিয়ে আবারও যারা এখানে মঞ্চে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আলোচনা শেষ করলাম। এই 20 নম্বর ওয়ার্ডের তরফ থেকে যখন সভাপতি 20 নম্বর বুথের সভানেত্রী যখন এই উদ্যোগটা নিয়ে আমার কাছে যায় যে আমরা রক্তদান শিবির করতে চাই, আমি প্রথমে একটু অবাক হয়ে যাই যে 20 নম্বর বুথ থেকে মৌসুমী এই অর্গানাইজটা করতে পারবে, তা আমার একটু সন্দেহ ছিল। তো আমি আজকে খুব অভিভূত হয়েছি। আমি তোমাকে একদম ভগবানের কাছে প্রার্থনা করি তোমার দীর্ঘায়ু হোক এবং তুমি এইভাবেই কাজ সমাজের জন্য কাজ করে যাও। আমি তোমার এই যে উদ্যোগ, আমি সত্যি ইন্সপিরেশন হয়েছি। মাননীয় মেয়রও ওনার বক্তব্যের মাধ্যমে সেটা তুলে ধরেছেন। তো যাই হোক, রক্তদান একটা মহৎদান। এই রক্তদানে যারা আমাদের সঙ্গে আজকে সহযোগিতা এসেছেন, আমি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং এই রক্তদাতাদের থেকে রক্ত সংগ্রহ করার জন্য যারা আমাদের স্বাস্থ্য বিভাগের কর্মচারীরা এখানে এসেছেন, আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আমার বেশি আর বক্তব্য রাখার প্রয়োজনীয়তা নেই। মাননীয় মেয়র সাহেবের একটা প্রোগ্রাম রয়েছে, আমারও জনজাতি এলাকায় হেজামারাতে একটা প্রোগ্রাম রয়েছে। কাজেই আমি বক্তব্য বেশি দিচ্ছি না, আমি শুধু মাননীয় মেয়র সাহেব যেহেতু এখানে আজকে পেয়েছি, তো মেয়র সাহেবের কাছে আমার একটা আবেদন থাকবে এলাকাবাসী হিসাবে, যে আমাদের এই জায়গাটা জলপ্লাবন এলাকা। আমরা জানি প্রাক্তন মুখ্যমন্ত্রীও অনেক চেষ্টা চরিত্রের পর থেকে অনেকটাই আমাদের নিরসন সেটা মুক্তি দেওয়ার জন্য আগরতলা পুর নিগম সেটা ব্যবস্থা করেছেন। কিন্তু আর তার একটু কিছু যদি আমরা করতে পারি তাহলে মনে হয় যে কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। তো আমি সহ আমাদের আগরতলা পুর নিগমের 21 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর সহ মন্ডল সভাপতি, এলাকার অভিভাবকরা মিলে আমরা কিছু কিছু জায়গা আমরা ভিজিট করি। তো আমার মেয়র সাহেবের কাছে একটা আবেদন থাকবে যে একদিন যদি আপনি 1 ঘন্টার জন্য যদি আমাদের কিছু সময় দেন আপনার টেকনিক্যাল স্টাফদেরকে নিয়ে, 2 ঘন্টা বা মেয়রের জন্য একটা জোরে আসবে। তো একদিন একটা টেকনিক্যাল স্টাফ নিয়ে যদি কিছু সামান্য কিছু ত্রুটি রয়েছে সেই ত্রুটি যদি নিরসন করা যায়, তাহলে এই এলাকার মানুষের সার্বিক যে সমস্যা সেই সমস্যা সমাধান হবে বলে আমি মনে করি। কারণ মানুষ আমাদের কাছে, দেখুন, সমাজ সেবা তো আমরা সবাই, এই এলাকার যারা শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকরা রয়েছে তারা অনেকেই এই সমাজ সেবার জন্য বিভিন্নভাবে এগিয়ে আসেন। তো আমি অনেককেই ব্যক্তিগতভাবে চিনি, তারাও বিভিন্ন সমাজের বিভিন্ন অংশের মানুষকে জাগরণ করার জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্য বিভিন্ন আঙ্গিনায় ওনারা এগিয়ে আসেন। তো কাজেই আমাদেরও নৈতিক দায়িত্ব, যেহেতু সুষ্ঠু সমাজ, সুষ্ঠু পরিবেশ, তো এই কারণে করার জন্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও আপনারা চেষ্টা করছেন, মাননীয় মেয়র সাহেব চেষ্টা করছেন আমাদের এই আগরতলা যারা নগরবাসী আমার সুখ স্বাচ্ছন্দ্য থাকে তার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন। আমি চাইবো যে আমরাও
আজকে প্রথম যে শোভাযাত্রা সেই শোভাযাত্রা আমাদের সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বছর 10ই সেপ্টেম্বর 2023 সারা বিশ্ব আত্মহত্যা দিবসকে আমরা আমাদের ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটি ত্রিপুরা স্টেট ব্রাঞ্চ তরফ থেকে আমরাও এই দিবস গত কয়েক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি যে সুইসাইডের বা আত্মহত্যার যে গড় হার সেই দিক দিয়ে তুলনায় ত্রিপুরাও মানে যে আমাদের ন্যাশনাল অ্যাভারেজ যে আছে তার থেকে অনেক ঊর্ধ্বে। কারণ আমাদের যে 2023-এর যে এনসিআরবি রিপোর্টে সেই রিপোর্টে বলা হয়েছিল গড় এভারেজ ছিল 12, কিন্তু ত্রিপুরা রাজ্যে আমরা দেখতে পাচ্ছি 20.8 প্রায় পার লাখ পপুলেশনে, এবং যদি সুইসাইড রেট দেখেন তারপরে নিয়ার অ্যাবাউট 39%-এরও। তো এটা অত্যন্ত উদ্বেগের বিষয়, কারণ আমরা জানাতে চাই সুইসাইড কোনো রোগ নয়, সুইসাইড কিন্তু বা আত্মহত্যা কোনো একটার প্রতিফলন, সে তো কোনো না কোনো কারণে করে থাকে, যেটাকে আমরা যদি সবাই মিলে চেষ্টা করি এবং ওদের সাথে কথা বলি তাহলে অনেকাংশেই আমরা এই আত্মহত্যার যে প্রবণতা সেগুলোকে আমরা কমিয়ে আনতে পারবো। আর বিশেষত আমাদের যে উদ্দেশ্য থাকবে যারা যুবক যুবতী উঠতি বয়সী 15 থেকে 30 বছরের মধ্যে, কারণ তাদের আত্মহত্যার প্রবণতাটা অনেক বেশি। কারণ বিভিন্ন পারিপার্শ্বিক পরিস্থিতি, আজকাল যে আমাদের যে একটা কম্পিটিটিভ লাইফ সেটাকে পূরণ করার জন্য তারা নানাভাবে চাপে থাকে, মানসিক বিভিন্ন সমস্যায় ভুগতে থাকেন। তো আপনারা সংকোচ করবেন না, লজ্জা করবেন না, যদি কেউ আশেপাশে থাকে সবাই মিলে যদি আমরা চেষ্টা করি তাহলেই আমরা আমাদের এই দিবস পালনের যে মূল উদ্দেশ্য সেটা সফল হবে। আর এবারের থিম হলো যে প্রতি বছরই WHO কোনো না কোনো থিম দিয়ে সেটা এই দিবসটি পালন করে থাকে। তো এবারের থিম হলো যে ক্রিয়েটিং হোপ থ্রু অ্যাকশন, কর্মের মাধ্যমে আশা তৈরি করা। তো আসুন আপনারা সবাই মিলে আমরা এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনাদের সবার সহযোগিতা চাইছি। নমস্কার, আমরা অনুগ্রহ হয়ে গেছে, আমরা এখন অনুষ্ঠানটা শুরু করতে চাই। আপনার নাম? আমি হলো ডক্টর প্রিয়জ্যোতি চাকমা, আমি অনারারি সেক্রেটারি ত্রিপুরা স্টেট ব্রাঞ্চ সাইকিয়াট্রিক সোসাইটি। ধন্যবাদ।
সবাইকে নমস্কার। আজকে আমাদের অল ইন্ডিয়া সাইকিয়াট্রিক সোসাইটি ত্রিপুরা রাজ্য শাখা দ্বারা আয়োজিত বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উদযাপন উপলক্ষে একটি পদযাত্রার আয়োজন করা হয়েছে এবং এই পদযাত্রাটি জনসাধারণকে সচেতন করার জন্য আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি যে দিকে দিকে এবং আমাদের এই সূত্র রাজ্য ত্রিপুরাতেও আত্মহত্যার প্রবণতা এমনভাবে বেড়ে গেছে এটা কোনো মতেই বিগত আগের দিনগুলির সঙ্গে তুলনা চলে না। তো আজকে এই শুভ একটা উদ্বোধন, এই উদ্বোধনে আমাকে আইএমএ বা অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশন ত্রিপুরা রাজ্য শাখার প্রেসিডেন্ট হিসাবে আমাকে ডাকার জন্য আমি নিজেকে খুব গর্বিত বোধ করছি এবং এই শুভ অনুষ্ঠানটিতে থাকতে পারার জন্য নিজেকে খুবই গর্বিত মনে করছি। এবং আজকে এই অনুষ্ঠানে যে সমস্ত অন্যান্য সংস্থারাও মানে স্বতঃপ্রণোদিতভাবে এগিয়ে এসছেন, এই তাদের যে মানে নিজের আত্মপ্রেরণা, এটাও কিন্তু একটা জনসাধারণের সঙ্গে সংযোগ রাখার জন্য এবং জনসাধারণকে সচেতনতার দিকে এগিয়ে আনার জন্য যে একটা প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে সামনের দিকে যাতে আরো বড়ভাবে বড় আকারে সবার মধ্যে নিয়ে আসা যায়, সেই অংশগ্রহণ করার জন্য সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। তার সঙ্গে আজকের এই যে শুভ একটা চেষ্টা বা প্রেরণা, সেটাতে সফল হয় এবং ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটি ত্রিপুরা শাখার তরফ থেকে যে এই আয়োজন, সেই আয়োজন যাতে সুস্থভাবে সম্পন্ন হয় সেটাই আমি আশা রাখবো এবং জনসাধারণের সচেতনতার দিকে যাতে সবাইকে এগিয়ে আসার জন্য অনুপ্রেরণা দেওয়া যায়, সেই যাতে চেষ্টা করা যায়, সেটা যাতে সামনের দিকেও আরও বড় আকারে করা হয়, সেটার জন্য সবাইকে আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সর্বোপরি আমার প্রেস বা মিডিয়া বন্ধুদেরকে অনুরোধ থাকবো, আপনারাও কিন্তু জনসাধারণের সামনে তুলে ধরবেন যে আজকের দিনে যত প্রতিরোধী থাকুক, যত কি বলে বাধা বিপত্তি থাকুক, এই যে আত্মহত্যা করার যে প্রবণতা, সেটাকে আমাদের একদম নির্মূল করতে হবে। সেই প্রচেষ্টার দিকে আমরা সবাই যাতে এগিয়ে যেতে পারি, সেটা আমাদের অনুরোধ থাকবে আপনাদের তরফ থেকে যাতে জনসাধারণের সামনে তুলে ধরতে পারেন। সবাইকে নমস্কার, ভালো থাকুন। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। অনেক বেড়ে গেছে। এইটা যেন স্যার 2023 থেকে যেন চালু হয়েছে। সরকারি শুভেচ্ছা। তো আপনারা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন, আমি শুনেছি আপনারাও আমাদের তরফ থেকে অনেক কিছু বলা হয়েছে। তো ফাইনালি যে জিনিসটা এসে দাঁড়ালো, তো আমি 2-3টে পয়েন্টের উপর কথা বলছি, যেগুলি ইন দ্য নাটশেল বলা যায়। প্রথমত পারমিশনের ক্ষেত্রে দেখুন কতগুলি বিষয় আছে। আপনারা জানেন কতগুলি আগেও আমাদের ইতিহাস আছে, কতগুলি প্যান্ডেল ভেঙে পড়েছে, কখনো কোনো ধরনের প্যান্ডেলের নিজে চাপাও পড়েছে। কিছুদিন আগে এসে আপনারা জানেন কৃষ্ণ মন্দিরে এখানে একটা ঘটনা ঘটেছে, সেটা পুরো ভেঙে পড়েছে। তো পারমিশন ফাইনালি আমরাই দিই, কারণ
পুজোর সিরিয়াল মেনটেন থেকে আরম্ভ করে পুরো ডাটা যেটা আছে সেটা গভর্নমেন্টকে আমরাই পাঠাই। তো পাঠানোর আগে আমরা যেটা বলি, যেমন আপনার ইলেকট্রিসিটির ক্ষেত্রে আপনি কতটুকু আপনার পুজোর ডেকোরেশন অনুযায়ী বিদ্যুতের ইউনিটগুলি ভাগ করা হয়। আপনি 1000 ইউনিট বিদ্যুৎ না 2000 ইউনিট বিদ্যুৎ দেবেন, সেটা আপনার ডেকোরেশনের উপর হয়। সেটার উপর ইলেকট্রিক ডিপার্টমেন্ট আপনাদেরকে পয়সা সেভাবে ওরা চালান কেটে নেয় এবং পারমিশনও দিয়ে দেয়। সেই ক্ষেত্রে আমরা ওনাদেরকে বলতে পারবো না যে আপনারা সাথে সাথে দিয়ে দেবেন। সেখানে আপনাদের যাওয়া দরকার, আপনাদের সেই এস্টিমেট দেওয়া দরকার, আদারওয়াইজ ওরা এটা করতে পারবে না। হ্যাঁ, আপনাদের কাজটা যেন ত্বরান্বিত হয়, মানে আপনারা যাতে বারবার ঘুরতে না হয়, সেই ক্ষেত্রে আমরা সেন্ট্রালি সবার সাথে আমরা বিশেষ করে আমাদের এসপি সাহেব, ডিএম সাহেব, ওনাদের কাছে আমরা বলবো সমস্ত দপ্তরের অধিকারী যারা আছে ওনাদেরকে যাতে স্পেশালি মেসেজ দেওয়া হয়, যাতে ওনারা আপনাদের ক্ষেত্রে যাতে আলাদা একটা সেল খুলে, দুর্গাপুজো পারমিশন সেল বলে খোলা থাকলে আপনাদেরকে ঘুরতে হবে না, এখানে পার্টিকুলার লোক বসে থাকলে আপনাদের কাজটা খুব দ্রুত হয়ে যাবে। সেক্ষেত্রে আমি আপনাদের আজকে অ্যাকচুয়ালি আসন্ন দুর্গাপূজা, যেটা আপনারা জানেন, আজকে দুর্গাপূজা শুরু হচ্ছে। তো দুর্গাপুজোর দিনগুলিতে যাতে শান্তিপূর্ণ পরিবেশ এবং মানুষ যাতে নিশ্চিন্তে পুজোগুলি দর্শন করতে পারে, সেই জন্য একটা পরিকল্পনা, একটা প্রস্তুতি মিটিং ছিল। সেখানে আমরা আইন শৃঙ্খলা এবং বিভিন্ন ক্লাবের যে যে সমস্যাগুলি আছে সেগুলি আমরা শুনেছি। আমাদের তরফ থেকে যে যে কাজগুলি আমরা করে ওনাদেরকে সহযোগিতা করতে পারবো সেই প্রতিশ্রুতি আমরা দিয়েছি। এবং পুজো উপলক্ষে কিছু কিছু নিয়ম যেগুলি সমস্ত ক্লাবকে মানা উচিত সেগুলি আমরা বলেছি। নেশার দিকটা নিয়ে কী কী উঠে সেই ব্যাপারেও আলোচনা হয়েছে। নেশার দিকটা নিয়ে ওনারা আমাদেরকে সহযোগিতা করবেন আর আমাদেরও সহযোগিতা থাকবে। এই পারমিশন নিয়ে অনেক কিছু সমস্যা। পারমিশন নিয়ে ব্যাপারটা হচ্ছে বিভিন্ন দপ্তর থেকে এদের পারমিশন নেবে। ওনাদের বক্তব্য হচ্ছে বিভিন্ন দপ্তর থেকে পারমিশন না নিয়ে ওনারা এক জায়গা থেকে যদি পারমিশন নেন তাহলে কিন্তু বিষয়টা এইভাবে সম্ভব না। কারণ বিভিন্ন দপ্তর বিভিন্ন বিষয় নিয়ে পারমিশন নেয়, ইলেকট্রিসিটি নিয়ে, পিডব্লিউডি তার রাস্তা নিয়ে, ওয়াটার সাপ্লাই মতো করে এটা এইভাবে সম্ভব না। আমাদের কাজ হতে খুব সহজে, সেই জন্য আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলবো, এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কতটা ক্লাব রয়েছে আপনাদের পূর্ব থানা এলাকায়? পূর্ব থানা এলাকায় অলমোস্ট 100 এবং সে কতটা ক্লাব অংশগ্রহণ করেছে জানতে পারবো, তবে নট লেস দেন 80। থ্যাংক ইউ। আমি তো কোম্পানি যদি না তুমি নিলে তোমার আমি আমার দ্রুত মানে ইনফরমেশনটা যাতে শেয়ার করতে পারে, যাতে ওই একজন বলেছেন যে কুমারঘাটের নজর রাখবো, আমরা আছি, আপনারা আছেন, সবাই মিলে করতে হবে। যাতে ওইটা পুলিশ তো আপনাদের মিলে করতে হবে, এনফোর্স যাতে না করতে হয়। আমরা গতবার যেরকম এবং আপনাদের যাতে দুর্গাপূজার যাতে শুভ হয় এই আশা রাখি। নমস্কার। আমরা পূজার আগে চেষ্টা করবো জরুরি পরিষেবার যা যা দরকার হয় এরকম একটা লিস্ট তাদেরকে আমরা তাদের মোবাইলে আমরা এই যে আজকের এই আমাদের সবাই যারা জরুরি পরিষেবার নাম্বারগুলি, যেমন ওসি, আউটপোস্ট, ওসি পুলিশ স্টেশন, আপনার অ্যাম্বুলেন্সের নাম্বার বা ফায়ার দপ্তরের নাম্বার, আমরা এখনই সম্পাদক, সভাপতি বা এখানে যারা যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমরা হোয়াটসঅ্যাপ করে আমরা অল টাইম এখানে উপস্থিত আমরা পুলিশ প্রশাসনের সাহায্য পাবেন। আপনারা যেখানে ক্রাউড বেশি হয় এখানে পুলিশ এসেন্সের বুথ হবে, রামনগর সংঘের সামনে হয়, আপনার চিত্তরঞ্জনের এখানে হয়, জন্মপুরেও করি আমরা পুলিশ এসেন্সের বুথ। এগুলি তো সবসময় পুলিশ থাকবে হবে পুলিশ এসেন্সের বুথ। তাছাড়া আমরা আমাদের আজকে যে আপনারা সবাই সময় আমরা উপধারাটাকে একটা ক্যাম্প বানাই, যেখানে প্রচুর পুলিশ মহিলাদের উপর যেহেতু অনেক বেড়ে গেছে, এইটা যেন স্যার 2023 থেকে যেন চালু হয়েছে। শারদীয় শুভেচ্ছা। তো আপনারা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন, আমি শুনেছি আপনারাও, আমাদের তরফ থেকে অনেক কিছু বলা হয়েছে। তো ফাইনালি যে জিনিসটা এসে দাঁড়ালো, তো আমি 2-3টে পয়েন্টের উপর কথা বলছি যেগুলি ইন দ্য নাটশেল বলা যায়। প্রথমত পারমিশনের ক্ষেত্রে দেখুন কতগুলি বিষয় আছে। আপনারা জানেন কতগুলি আগেও আমাদের ইতিহাস আছে, কতগুলি প্যান্ডেল ভেঙে পড়েছে, কখনো কোনো ধরনের প্যান্ডেলের নিজে চাপাও পড়েছে। কিছুদিন আগে এসে আপনারা জানেন কৃষ্ণ মন্দিরে এখানে একটা ঘটনা ঘটেছে, সেটা পুরো ভেঙে পড়েছে। তো পারমিশন ফাইনালি আমরাই দিই, কারণ পুজোর সিরিয়াল মেনটেন থেকে আরম্ভ করে পুরো ডাটা যেটা আছে সেটা গভর্নমেন্টকে আমরাই পাঠাই।
তো পাঠানোর আগে আমরা যেটা বলি, যেমন আপনার ইলেকট্রিসিটির ক্ষেত্রে আপনি কতটুকু আপনার প্রচুর ডেকোরেশন অনুযায়ী বিদ্যুতের ইউনিটগুলি ভাগ করা হয়। আপনি 1000 ইউনিট বিদ্যুৎ না 2000 ইউনিট বিদ্যুৎ দেবেন, সেটা আপনার ডেকোরেশনের উপর হয়। সেটার উপর ইলেকট্রিক ডিপার্টমেন্ট আপনাদেরকে পয়সা সেভাবে ওরা চালান কেটে নেয় এবং পারমিশনও দিয়ে দেয়। সেই ক্ষেত্রে আমরা ওনাদেরকে বলতে পারবো না যে আপনারা সাথে সাথে দিয়ে দেবেন, সেখানে আপনাদের যাওয়া দরকার, আপনাদের সেই এস্টিমেট দেওয়া দরকার, আদারওয়াইজ ওরা এটা করতে পারবেন। হ্যাঁ, আপনাদের কাজটা যেন ত্বরান্বিত হয়, মানে আপনারা যাতে বারবার ঘুরতে না হয়, সেই ক্ষেত্রে আমরা সেন্ট্রালি সবার সাথে আমরা বিশেষ করে আমাদের এসপি সাহেব, ডিএম সাহেব, ওনাদের কাছে আমরা বলবো সমস্ত দপ্তরের আধিকারিক যারা আছে ওনাদেরকে যাতে স্পেশালি মেসেজ দেওয়া হয়, যাতে ওনারা আপনাদের ক্ষেত্রে যাতে আলাদা একটা সেল খুলে, দুর্গাপুজো পারমিশন সেল বলে খোলা থাকলে আপনাদেরকে ঘুরতে হবে না, এখানে পার্টিকুলার লোক বসে থাকলে আপনাদের কাজটা খুব দ্রুত হয়ে যাবে। সেক্ষেত্রে আমি আপনাদের আজকে অ্যাকচুয়ালি আসন্ন দুর্গাপূজা, যেটা আপনারা জানেন, আগামী মাসে দুর্গাপূজা শুরু হচ্ছে। তো দুর্গাপূজার দিনগুলিতে সর্বপ্রথমেই আপনাদের সংবাদ মাধ্যমের সবাইকে আমি আগাম শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি ভারতরত্ন সংঘের পক্ষ থেকে। তাছাড়া ত্রিপুরাবাসীকে শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা ও আমাদের ভারতরত্ন সংঘে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা প্রত্যেক বছরই ভারতরত্ন সংঘ দুর্গাপূজার সময় কিছু না কিছু একটা অভিনত্ব করে থাকি। ত্রিপুরা রাজ্যের জনগণ কিছু একটা ভালো দেখতে পায়। সেই জন্য আমরা প্রত্যেক বছরই ভারতবর্ষের কোনো না কোনো সনাতন ধর্মের উপরে, আমরা হিন্দু ধর্মের উপরে কোনো দেবদেবীদের মন্দির এখানে উপস্থাপন করি। এইবার আমরা গুজরাটের নীলকণ্ঠ ধাম যে মন্দিরটা আছে, ওই মন্দির আদলেই আমরা এখানে মণ্ডপ তৈরি করছি। বাজেটটা কি রয়েছে মূর্তি এবং প্যান্ডেলের শিল্পীরা কোথায়? প্রথমত বাজেটটা হচ্ছে আমাদের, দেখুন আমাদের বাজেটটা সীমাবদ্ধ থাকে না, কারণ বাজেটটা উপর নিচে হয়, কারণ আমাদের নিজস্ব অনেক মালপত্র আছে। যেমন লাইট অ্যান্ড সাউন্ড সিস্টেম আমাদের ক্লাবের নিজস্ব রয়েছে। তাছাড়া আমাদের প্রত্যেক বছর আমরা যে দুর্গাপুজো করি, ওইখান থেকে আমরা বিভিন্ন কাঠ, বাঁশ, আসবাবপত্র, স্টিলের, লোহার সিট, ওইগুলি আমরা স্টোর করে রাখি। সেই জন্য আমরা প্রত্যেক বছরই গত বছরটা এই বছর ইউজ করতে পারি। সেই জন্য আমাদের বাজেটটা অনেকটাই কম থাকে। তারপরে একটা বাজেট ধরতে হয়, সেই জন্য আমরা এবার যে 30-35 লাখ টাকার মধ্যে আমাদের বাজেটটা সীমাবদ্ধ রাখছি। আমাদের যে মণ্ডপটা করছে ওইটা নবদ্বীপের শিল্পী ও আমাদের লোকাল শিল্পীরাও আছে। আমাদের প্রতিমা তৈরি করছে আমাদের ত্রিপুরা রাজ্যের আর্ট কলেজের প্রাক্তন ছাত্র জয়ন্ত দত্ত। উনি আমাদের প্রতিমা গত 2-3 বছর ধরে প্রতিমা তৈরি করছেন।
আজকে আমাদের এই প্রেক্ষাগৃহে উপস্থিত আছেন আমাদের ক্লাবের অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান কৃষ্ণপদ সরকার মহোদয়, উপস্থিত আছেন ক্লাবের সভাপতি প্রদ্যুৎ চৌধুরী মহাশয়, উপস্থিত রয়েছেন আমাদের পুজো কমিটির প্রেসিডেন্ট ক্লাবের ভাইস প্রেসিডেন্ট দীনেশ সরকার মহাশয়, উপস্থিত রয়েছেন আমাদের ক্লাবের জয়েন্ট সেক্রেটারি পুজো কমিটির সেক্রেটারি রাজু বর্মন, উপস্থিত রয়েছেন ক্লাবের জয়েন্ট সেক্রেটারি সুকান্ত গুপ্ত, উপস্থিত রয়েছেন ক্লাবের সহসভাপতি পুজো কমিটির সহসভাপতি শঙ্কর গুপ্ত মহাশয়, রয়েছেন ক্লাবের পুজো কমিটির সহসম্পাদক চন্দ্র চক্রবর্তী মহাশয়। আপনার নামটা? আমি প্রভাকর ঘোষ, ভারতরত্ন সঙ্গীত সম্পাদক। ও মূর্তি অন্য ঘন বানানো হইতেছে। এই সাইডেও যাও, কয়েকজন এই সাইডেও যাও, এক লগে জড়ো। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা হাম্বাই গুরু মশলা। সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। আয়োজিত মিটিং মূলত কি বিষয়ের উপর আলোচনা হয়? সর্বভারতীয় সেবা দলের বর্ষপূর্তি কর্মসূচি। এই 28শে ডিসেম্বর সেবা দলের বর্ষপূর্তি অনুষ্ঠান হবে। এই উপলক্ষে সর্বভারতীয় সেবা দলের সম্পাদক, উত্তর পূর্বাঞ্চলের ইনচার্জ চন্দন বড়ুয়া এবং ত্রিপুরা সেবা দলের ইনচার্জ সুকান্ত ভট্টাচার্য এরা এসেছেন। রাজ্য সেবা দলের আজকে এখানে সভা ছিল। এই সভায় সেবা দলের বর্ষপূর্তি কর্মসূচি এবং রাজ্যে সেবা দলের সংগঠনকে আরও ব্যাপকভাবে ঢেলে সাজিয়ে রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় সেবা দলের ক্যাডার তৈরি করে এই রাজ্যে সাধারণ মানুষের তাদের দৈনন্দিন সেবার কাজে তাদের সহযোগিতা করার লক্ষ্যে এবং রাজ্যের যে অগণতান্ত্রিক বাতাবরণ, মানুষের কথা বলার স্বাধীনতা, মানুষের কর্মসংস্থানের এবং এই রাজ্যে বিভিন্ন প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে যে অর্থনৈতিক দুর্নীতি, রেগা সহ নানা কাজে যেভাবে জনগণ উপেক্ষিত, এই বিষয়গুলি সামনে রেখে সেবাদল কর্মীরা প্রতিনিয়ত বিভিন্ন পঞ্চায়েতে, বিভিন্ন ভিলেজে তারা যাবে এবং জনগণকে সতর্ক করবে, জনগণকে নিয়ে আন্দোলনের মাধ্যমে তাদের অধিকার আদায় করবে। এটাই হলো মূল লক্ষ্য। একটা রেজিমেন্টেড ফোর্স, একটা ডিসিপ্লিন ফোর্স কিভাবে
কংগ্রেস দলে তৈরি করে মানুষের কাজে লাগানো যায়। এটাই হলো সর্বভারতীয় সেবা দলের মূল লক্ষ্য। এই লক্ষ্যে আমাদের রাজ্য কাজ শুরু করেছে। লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় কমিটির বৈঠকে আপনি যাচ্ছেন, রাজ্যের ব্যাপারে কি বক্তব্য থাকবে আপনার? না, আমরা যেন এই রাজ্যে আগামী লোকসভা নির্বাচনে লড়াই করতে পারি এবং এই রাজ্যে বিজেপির যে জনগণের যে অনাস্থা, সাধারণ মানুষের যে বিজেপি বিমুখতা, এটাকে তুলে ধরে আগামী দিন লড়াইয়ে যেন আমরা কংগ্রেস দল এখানে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি, এই বিষয়গুলি নিয়ে আলোচনা হবে। এবং বর্তমান যে নির্বাচনে আমরা যেটা পরিলক্ষিত করেছি, কিন্তু বাই ইলেকশন, সারা দেশের চিত্র আর ত্রিপুরা রাজ্যের চিত্র হলো ভিন্ন। ত্রিপুরা রাজ্যে গণতান্ত্রিক উপায়ে নির্বাচন সংগঠিত করা এটা কোনোভাবেই সম্ভব হয় না। এর আগেও আমরা দেখেছি যে এই রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী উনি ভোটে দাঁড়িয়ে ওনার নির্বাচনী এলাকায় বহিরাগতদের প্রবেশ করিয়ে কিভাবে মানুষের ভোট লুট করে নির্বাচনে জয়লাভ করেছে। বিগত দুটি নির্বাচনও আমরা দেখলাম নির্বাচনকে প্রহরে পরিণত করে তারা এই নির্বাচনের জয় সূচিত করে। এটা কোনোভাবেই ফলাফল হতে পারে না যে 6 মাস আগে যেখানে একটা বিধানসভা আসন পাশের ভোটে যারা হয়েছে, আজকে সেই বিধানসভাতে প্রতিদ্বন্দ্বী ক্যান্ডিডেট 5,000 ভোট পেয়ে, এটা এত বড় মানে তাদের অধিকার খর্ব করা বা তাদের গণতান্ত্রিক রায় উপেক্ষিত করা চরম শিক্ষা। তবে আমি বলব যে নির্বাচনে লড়াই করতে গেলে একটু নিজেদেরকে সক্রিয় করে লড়াইয়ের ময়দানে, যারা শুধু লড়াইয়ের জন্য লড়াইয়ের মধ্যে থাকতে চান, এটা কিন্তু ঠিক। আমরা ইন্ডিয়াকে শক্তিশালী করার লক্ষ্যে দেখেছি, কিন্তু এটা বারবার। আপনি কি বলতে চাইছেন যে বামফ্রন্ট হিসেবে লড়াই করতে পারেনি নির্বাচনে? লড়াই আরো বেশি সংবদ্ধ হওয়া উচিত, সবাইকে লড়াই ময়দানে থাকা উচিত। বিশিষ্ট সমাজসেবক শ্রীমুকুন্দ মহোদয়, তো এখানে আপনারা সপরিবারে সব বন্ধু বান্ধব উপস্থিত আমাদের অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের জনপ্রিয় কাউন্সিলর, আমাদের মধ্যে আরো যিনি একজন অতিথি এখানে উপস্থিত থাকার কথা, আমরা এখানে আমাদের আজকের এই অনুষ্ঠান প্রক্রিয়া আসেন মঙ্গল প্রতিযোগিতায় 3 নং ওয়ার্ডের উদ্যোগে মাননীয় যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতায় অতিথি হিসাবে আমাদের কাছে উপস্থিত আজকের এই সভা, এই মনসা মঙ্গল আজকের এই অনুষ্ঠানের শুরুতে আমি এই স্বাগত আলোচনা রাখার জন্য আমাদের 3 নং ওয়ার্ডের রাখার জন্য অনুরোধ রাখছি। সবাইকে মঙ্গল প্রতিযোগিতা, সেই মনসা মঙ্গল প্রতিযোগিতায় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পৌর নিগমের 3 নং ওয়ার্ড অন্তর্ভুক্ত এবং এই ওয়ার্ডের যিনি আপনাদের দ্বারা নির্বাচিত আশীর্বাদ যিনি করেছেন তাকে সেই জগদীশ দাস আমাদের এমএসসি মেম্বার, ওনার উদ্যোগে যে মনসা মঙ্গল প্রতিযোগিতা অনুষ্ঠান আজকে শুরু হয়েছে, আমি সবাইকে ধন্যবাদ জানাই।
করেছেন আজকের এই অনুষ্ঠানে। আমি বললাম যিনি উদ্যোক্তা, আমার সাথী আগরতলা পৌর নিগমের MIC সদস্য, আপনাদের সকলের প্রিয় শ্রী জগদীশ দাস মহোদয় মঞ্চে আছেন। জগদীশবাবুকে ধন্যবাদ জানাই এই কারণে, জগদীশবাবুকে আপনারা নির্বাচিত করেছেন, আশীর্বাদ করছেন কাজ করার জন্য। কি কাজ করবেন? রাস্তা, ট্রেন, নিকাশি ব্যবস্থা, আলোর ব্যবস্থা, আপনাদের বিভিন্ন সমস্যাগুলি বা চাহিদাগুলি বা যেগুলি আপনারা চাইছেন সেগুলি করার জন্য। কিন্তু জগদীশবাবু আমি অনেকগুলি প্রোগ্রামে এসেছি, এটা একটা অভিনব প্রোগ্রাম আমি বলবো। এই প্রথমবার এটা করেছে যে সিস্টেমের বাইরে গিয়ে অন্য মানুষের যে অন্য বোনদের মাদের যে আরো চাহিদা আছে এটা অনুধাবন করছেন, যেটা মানুষ আমার করছিল কাজ উনি করছেন। আমার আগরতলা আমাদের 11টা ওয়ার্ডের মধ্যে জগদীশবাবু অনেক বেশি কাজ করছেন, অনেক বেশি প্রোগ্রাম এবং অনেক বেশি দায়িত্ববান। প্রতিদিনই আমাদের সঙ্গে অফিসে যান, যোগাযোগ করেন, চেষ্টা করেন বিভিন্ন পর্যায়ে, শুধু আগরতলা পৌর নিগমে না। আমার যতটা জানা আছে এই এলাকার মধ্যে প্রায় 5 কোটি টাকার উপর কাজ হয়েছে বিভিন্ন দপ্তরে, পৌর নিগমের না, পিডব্লিউডি, নগরায়ণ দপ্তর, MLA, MP ফান্ড, উনি চেষ্টা করে আপনাদের সমস্যার সমাধান করার জন্য। পাশাপাশি এটাও লক্ষ্য রেখেছে যে আমাদের এছাড়াও কিছু আমাদের মনের খোরাক আছে, যারা আমরা ধর্মবান, যারা হিন্দু সনাতন ধর্মকে বাঁচিয়ে রাখার আমরা চেষ্টা করছি। কারণ এই দেশকে দেখে চক্রান্ত চলছে, হিন্দু ধর্ম সনাতন ধর্মের আক্রমণ হওয়ার চেষ্টা করছে, ধর্মকে সনাতন ধর্মকে বিনষ্ট করার একটা প্রক্রিয়া শুরু হয়েছে। তার থেকে রক্ষা করতে হলে এই ধরনের অনুষ্ঠান প্রতিটি এলাকা, প্রতিটি পাড়ায় মহল্লায় করতে হবে। আমাদের হিন্দু সনাতন ধর্মীদেরকে একত্রিত করতে হবে, যাতে কোনো চক্রান্ত আমাদের মধ্যে, ঐক্যের মধ্যে, সম্প্রীতির মধ্যে, সম্প্রদায়ের মধ্যে বিভেদ করতে না পারে। কাজে এই ধরনের মনসা মঙ্গল প্রতিযোগিতা, কারণ মনসা মঙ্গল, মনসা মা মনসা আমাদের রাজ্যে অনেকখানে পূজিত হয়। আমরা ধার্মিক, আমরা ধর্মপ্রিয় মানুষ যারা, আমরা হিন্দু ধর্ম যারা যুক্ত আছি, তারা কিন্তু প্রতি বাড়িতে পুজো করতে না পারলেও কিন্তু পাঠ করানো হয়। 1 মাস ব্যাপী একটা অনুষ্ঠান হয় প্রতি বাড়িতে। এটা একটা কিন্তু শুধু প্রতীকী পুজো বলবো না, এই মায়ের আরাধনার মাধ্যমে আমাদের মধ্যে সম্প্রীতি বাড়ে। যখন আমরা দেখি, আমার আগরতলা, আমার পাড়ার রামনগর দেখি, বিভিন্ন জায়গা থেকে 1 মাসের মধ্যে যখন মনসা পাঠ শুরু হয় মনসা মঙ্গলে, তখন দেখি বিভিন্ন জায়গায় অটো করে, গাড়ি করে, বিভিন্ন প্রান্ত থেকে অন্যান্য জগদীশ্বরী, জিনিয়া, কোথাও বলে যে রানীবাজার, কোথাও মোহনপুর, এই মা বোনেরা এসে আমাদের রামনগর, কৃষ্ণনগর, জয়নগরে তারা কিন্তু পুজো পাঠ করবে। কারণ তাদের মধ্যে কিন্তু আমাদের সম্পর্ক ছিল। আজকে যারা মনসা মঙ্গলে অংশগ্রহণ করবেন তারা বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় থাকেন, কিন্তু আজকে কিন্তু আমরা সবাই একত্রিত মত বিনিময় করবো এবং নিজেদের আচার আচরণ, কথাবার্তা বলবো। তাতে কি হয়, আমাদের মনের যেমন একটা আনন্দ বৃদ্ধি পায়, পাশাপাশি আমাদের ধর্মকে শক্তিশালী করার জন্য আমাদের যেগুলি ছোট ছোট ভুল ভ্রান্তি বা কি করা উচিত সেগুলো আলোচনার মাধ্যমে হয়। কাজে এই ধরনের অনুষ্ঠান আগামী দিন আছে, প্রথমবার করেছেন জগদীশবাবু। আমি বিশ্বাস করবো মায়ের আশীর্বাদ থাকবে, আগামী দিন আরো বড় করে ব্যাপকভাবে আপনারা করবে। আমি চাইবো সমাজের প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি মানুষের যে চাহিদা, সবাই এক চাহিদা না, অনেকে যারা ধর্মের সঙ্গে যুক্ত আছেন বা পুজো অর্চন থাকেন, মা বোনেরা অত্যন্ত জগদীশবাবুকে আশীর্বাদ করবেন। আপনাদেরকে আশীর্বাদ যারা এটা করেছেন, তাদের মনে খোরাক আপনারা উপলব্ধি করে তাদেরকে দিয়েছে। কাজে প্রত্যেকটি মানুষের অনেক অনেক চাহিদা সব দিকে থাকে, কারোর ধর্মের দিকে, কারোর কর্মের দিকে। আমাদের একমাত্র দেশ, বিশেষ করে বলবো নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যখন কেন্দ্রীয় সরকার 2014 থেকে শুরু হয়েছে এবং আমাদের এখানে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ধর্ম, যার যা ধর্ম করার একটা মহল তৈরি হয়েছে। দেখবেন আমরা অনেকে বলে এই সরকার আসার পর 2018-তে গণেশ পূজা বেড়ে গেছে। এবার তো প্রতি পাড়ায় ক্লাবই হচ্ছে। এটাতে বলা যায় রাজ্যের শান্তি আছে, শৃঙ্খলা আছে, অর্থ উপার্জন আছে, মানুষ শান্তিতে আছে বলে পুজো করতে পারে। আগে তো আমরা ছিলাম, কেন পুজো করতে পারলাম না? পরিবেশ ছিল। এখন মানুষ তার মনের মতো কাজ করতে পারে, ধর্ম, কর্ম, যা যেটা ইচ্ছা। কাজে এটাই আমরা চাইবো, এই সব পূজা অর্চনার মাধ্যমে সনাতন হিন্দু ধর্মের সমস্ত ব্যবস্থাকে বাঁচিয়ে রাখা, সুদৃঢ় করা, সমৃদ্ধ করা, পাশাপাশি এই এলাকার মানুষের সকলকে নিয়ে শান্তি থাকার জন্য পূজা অর্চনা, ধর্মীয় অনুষ্ঠান করা। মঙ্গলার্থে আমি বলবো, জগদীশবাবু ওনারা নিজের জন্য করেননি, আপনারা যারা আয়োজক তারা আপনাদের নিজের জন্য করেন। আপনারা সার্বিক এই এলাকার সর্ব মানুষের মঙ্গলের কামনায় এই অনুষ্ঠান করছেন। সকলকে অনেক বিশিষ্ট সমাজসেবক শ্রীমুকুন্দ মহোদয়। তো এখানে আপনারা সপরিবারে
সব বন্ধু বান্ধব উপস্থিত আমাদের অনুষ্ঠানে মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই। হাম্বাই গুরু মশলা। সচিব মিস্টার দীপেন্দ্র দত্ত মহাশয়, এছাড়া অন্যান্য মেম্বারগণ, অন্যান্য এই ব্যস্ততার মধ্যেও আজকের যে এক্সিকিউটিভ কমিটির মিটিং ত্রিপুরা যোগা অ্যাসোসিয়েশনের, তাতে সবাই আসার জন্য, আর পুরো ব্যাপারটা আমাদের সংস্থার সচিব মহাশয় খুব বিস্তৃতভাবে সুন্দরভাবে বলেছেন। আমরা চাইছিলাম ত্রিপুরা রাজ্যে যোগাকে আরও ছড়িয়ে দেওয়ার জন্য, এবং শুধু এটাকে আগরতলা কেন্দ্রিক না রাখার জন্য। এবং বিগত দিনেও দেখা গেছে আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আমরা চ্যাম্পিয়ন যোগা খেলোয়াড়দের পেয়েছি। সুতরাং যোগাকে পপুলার করার জন্য যোগা অ্যাসোসিয়েশনের একটা প্রয়াস শুধু আগরতলা কেন্দ্রিক পুরো ব্যাপারটাকে না রেখে এটাকে যদি রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়া যায়। বিগত 2 বছরের যে স্টেটমেন্ট, সেটা আমরা যেভাবে জানালেন সচিব, সেটা আমরা আগরতলাতে করেছিলাম। এগিয়ে চলো সংঘকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, তারা আমাদের পাশে দাঁড়িয়েছিলেন, সাহায্য করেছিলেন। এই বছর আমরা চেষ্টা করছি যে এটাকে যদি আগরতলার বাইরে কোথাও নিয়ে যাওয়া যায়। অলরেডি সাবরুম তাদের ইচ্ছাপত্র, ইচ্ছের কথা আমাদেরকে জানিয়েছেন। আজকে সবাই মিলে আমরা আলোচনা করব। যদি সবাই সম্মত হয়, কমিটি যদি সম্মত হয়, তাহলে হয়তোবা সাবরুম বা ত্রিপুরা রাজ্যের অন্য কোথাও এইবারে স্টেটমেন্ট করার একটা ইচ্ছে। আর আজকের মিটিংয়ের একটা বিষয় যেটাকে সামনে রেখে আমরা সবাই একত্রিত হয়েছি, যে ত্রিপুরা রাজ্যের যোগার যে ঐতিহ্য সেটা অত্যন্ত পুরনো, এবং যেরকম বিশুদা পাশে বসে রয়েছেন, নিরঞ্জনবাবু রয়েছেন, বা যারা এখানে সবাই আছেন, তারা প্রত্যেকেই স্বক্ষেত্রে যোগাকে নিয়ে প্রচুর কাজ করেছেন এবং ত্রিপুরার কে ভারতবর্ষের মানচিত্রে পরিচিত করেছেন। বিগত বছরগুলিতে আইদার আমরা চ্যাম্পিয়ন বা রানার্স হয়েছি। এই বছরও আমরা চাইব যে আমরা যাতে ন্যাশনাল মিটে আমরা যাতে চ্যাম্পিয়ন হতে পারি, আমরা যাতে ভালো রেজাল্ট করতে পারি, সেরা যাতে ত্রিপুরা রাজ্য থেকেই হয়, সেই বিষয়ে নজর রাখতে গিয়ে আমাদের হয়তোবা আমাদের যে ডিস্ট্রিক্ট লেভেল মিট বা স্টেট লেভেল মিটগুলোকে একটু আগে করে নেওয়া, এবং তার ফলে আমরা একটা হয়তোবা একটা কোচিং ক্যাম্প বা ট্রেনিং আমরা নিজেদের মধ্যে রাখতে পারবো, যাতে করে আধুনিক যে নিয়ম কানুনগুলো যোগাতে এসে গেছে সেই মতো করে আমাদের খেলোয়াড়রা প্রস্তুত হতে পারে এবং তারা যাতে ভালো রেজাল্ট করতে পারে। আমরা আমাদের এই প্রিয় চ্যানেলের মাধ্যমে সবার কাছে এই শুভেচ্ছা চাইব, যাতে তারা সবাই আমাদের এই যোগা খেলোয়াড়দের পাশে থাকেন বা এই প্রয়াসের পাশে থাকেন, যাতে করে ত্রিপুরা রাজ্যের যে যোগার যে ইতিহাস বা ঐতিহ্য সেটা যাতে বর্তমানেও বজায় থাকে এবং ভবিষ্যতে চলতে থাকে। যারা এসছেন আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, তাদেরকে আবারও স্বাগত জানাই আজকের এই মতামত বা বিনিময়ের জায়গাতে, এবং আমাদের এই চ্যানেলের মাধ্যমে সবাইকে ধন্যবাদ জানাবো বিগত বছরগুলিতে যেভাবে আমাদের পাশে ছিলেন। এই বছরও আপনারা একইভাবে পাশে থাকবে, যাতে করে আমাদের রাজ্য দল ন্যাশনাল মিটে গিয়ে ভালো ফল করতে পারে, ভালো রেজাল্ট করতে পারে। ধন্যবাদ। পক্ষ থেকে শ্রদ্ধা, ভালোবাসা এবং প্রণাম জানাচ্ছি। We want justice, we want justice, we want justice, we want. হওয়ার পরে আমরা কোনো রেজাল্ট পাচ্ছি না, মাননীয় মুখ্যমন্ত্রী
জবাব চাই, জবাব দাও। 3 বছর অতিক্রান্ত হওয়ার পরে আমরা কেন রেজাল্ট পাচ্ছি না, মাননীয় মুখ্যমন্ত্রী জবাব চাই। জবাব চাই, জবাব দাও। 3 মাস অতিক্রান্ত এখনো মেরিট লিস্ট কেন? We want justice. 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 আমি একজন জিআরবিটি পরীক্ষার্থী, অনেক দিন হলো জিআরবিটি প্রসেস কমপ্লিট করে না। সি এর পরীক্ষা হয়েছে, সি এবং ডি এর থিওরি পরীক্ষা হয়েছে, সি এর ভাইবা হয়েছে, কিন্তু রেজাল্ট যাতে তার 2 বছর 9 মাসের উপর অতিক্রান্ত হয়ে যাচ্ছে, এটা প্রসেস কমপ্লিট করে না। আমরা অনেক মানসিক অবসাদে ভুগছি এবং অনেক কষ্ট পাচ্ছি। আমাদের যাতে চাকরি বাকরি হয়, আমরাও যাতে কিছু পাই। নতুন গভর্নমেন্ট আসার পর বেকাররা কিছুই পাচ্ছে না। ডি এর ইন্টারভিউ যাতে স্টার্ট করে, সি এর রেজাল্ট দিয়ে, এটাই চাই। জিআরবিটির প্রচেষ্টা যাতে তাড়াতাড়ি কমপ্লিট করে। আপনারা আজকে এখানে? দাদা অসংখ্য ধন্যবাদ আমাদের আবার আত্মনাদ শোনার জন্য, আপনাদের আসার জন্য। দেখুন, আপনারা তো সবাই অবগত আছেন 2021-এর অগাস্ট মাসে আমাদের এক্সাম হয়েছে, ঠিক আছে। তারপর কেস হলো, অনেক তাল বাহানা, অনেক কিছুর পরে নভেম্বর 2022-এ আমরা রেজাল্টটা পাইছি। তারপর ইন্টারভিউ শুরু হয়েছে গ্রুপ সির জন্য। ফাইনালি জুন 6, 2023 ইন্টারভিউ ফর গ্রুপ সি শেষ হয়েছে। গ্রুপ ডির ইন্টারভিউ এখনও বাকি। তো দেখুন, জুনের 6 তারিখ ইন্টারভিউ শেষ হওয়ার পরেও আজ অবধি আমরা মেরিট লিস্টটা পাইলাম। জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, আজকে 10 তারিখ, 3 মাস হয়ে গেছে। আমরা টিপিএসসি যে সময় ইন্টারভিউ শেষ হয় 1 মাসের মধ্যে মেরিট লিস্ট ডিক্লেয়ার করে দেয়, ম্যাক্স টু ম্যাক্স 1 মান্থ। আমাদের জিআরবিটির বেলায় অন্যরকম কেন? মাননীয় মুখ্যমন্ত্রী পরপর আমাদের রিপ্লাই দেয়, হঠাৎ, খুব সত্য। কিন্তু আমরা যে 3 মাস ধরে আমাদের যে রাতে ঘুম নেই, আমাদের যে দিন অতিবাহিত হচ্ছে না, আমরা যে কীরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে আমাদের দিন পার হচ্ছে, এটা কি মাননীয় মুখ্যমন্ত্রী উপলব্ধি করছেন? আমরা আমাদের যদি কেউ এই যে প্রতিনিয়ত ডিপ্রেশনের মধ্যে যাচ্ছে, যদি কেউ কোনো ভুল স্টেপ নিয়ে নেয়, ঠিক আছে, কারণ মানসিক অবসাদের মধ্য দিয়ে মানুষ অনেক কিছু করতে পারে, তাহলে এর দায়িত্বটা কে নেবে? ঠিক আছে। তাহলে তারপর দেখুন, আমরা একটা শুনেছিলাম অগস্ট মাসের থেকে গ্রুপ ডির ইন্টারভিউ শুরু হবে, তার জন্য কিন্তু একটা উপনির্বাচন এসে গেল, ঠিক আছে। যা 1 মাসে উপনির্বাচন শেষ হয়েছে, 1 মাসের রেজাল্টও পায় না। আমাদের মানে পরীক্ষার বেলায়, আমাদের এক্সামের বেলায় তো এরকম না, 3 মাসও লাগতে পারে, 5 মাসও লাগতে পারে। আচ্ছা যাক, তো গ্রুপ ডি নভেম্বর, আচ্ছা জিআরবিটি প্রসেসটার যে সময়সীমা আছে নভেম্বর 2023-এ শেষ হওয়ার কথা, গ্রুপ ডি ইন্টারভিউ এখনও বাকি। আজকে সেপ্টেম্বর 10, ঠিক আছে, মাঝখানে পূজা আছে। তো গভর্নমেন্ট কি নভেম্বর মাসের মধ্যে ইন্টারভিউটা নিতে পারবে? গ্রুপ ডি 15,000 ক্যান্ডিডেট, নাকি আবার এক্সটেন্ড করবে? অলরেডি 2 বার এক্সটেন্ড করার পরেও গভর্নমেন্ট কি পারবে এটার মধ্যে সময়টা আমাদের শেষ করতে? আচ্ছা যাক, তো গভর্নমেন্টের কাছে তবু আমরা রিকোয়েস্ট করবো, আপনারা চাইলে সব কিছু করতে পারেন, এই সময়সীমার মধ্যে এটা শেষ করে, গ্রুপ ডি ইন্টারভিউ শেষ করে গ্রুপ সি মেরিট লিস্ট ইমিডিয়েট দেওয়া দরকার। কারণ আমাদের সিচুয়েশনটা অনেক খারাপ পজিশনে আছে স্যার। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আওয়ার সিচুয়েশন, বিকজ ইটস সিরিয়াস। অ্যান্ড গ্রুপ ডি ইন্টারভিউটা যাতে এই যতটুকু সময় আছে এর মধ্যে মিশন মোডে, আমাদের গভর্নমেন্ট মিশন মোডে অনেক কিছু করতে পারে, ঠিক আছে, অনেক কিছু করতে পারে। আমরা এটা উপলব্ধি করছিও রিসেন্টলি, অনেক কাজ হয়েছে আমাদের ত্রিপুরায় মিশন মোডে। তাহলে কেন একটা ইন্টারভিউ সম্ভব হবে না? অবশ্যই সম্ভব, ঠিক আছে। তো এটা নেন স্যার, এই 4,910টা পোস্ট আপনারা যে ডিক্লেয়ার করছেন, অবশ্যই আমাদের এক্স-সিএম মাননীয় বিপ্লব কুমার দেব, উনি এটাকে অনেক মানে যুবকদের প্রতি যে ওনার কতটুকু একটা মানে সহানুভূতি অবশ্যই আছে, ওটা ওনার এই ড্রাইভটা থেকে আমরা উপলব্ধি করতে পারছি। তো কিন্তু ঘটনার দুর্ভাগ্যের বিষয়টা এখনও এটা কমপ্লিট হয়নি, ঠিক আছে। তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানিক শাহ, হ্যাঁ, ওনাকে অ্যাকচুয়ালি আমরা অনেক শ্রদ্ধা করি। কেন? দেখুন, ওনার নামের আগে 2টা টাইটেল আছে, প্রফেসর। যে সময় আমরা শুনি না এই ওয়ার্ডটা, তখন আমাদের সব টিচারের কথা আমাদের মনে আসে, আমরা সব টিচারকে ফোন করি, ওই দিক থেকে আমরা ওনার প্রতি রেসপেক্ট, ঠিক আছে। তারপর আরেকটা টাইটেল আছে ওনার ডক্টর, সেম আমাদের জীবন বাঁচায় আমাদের ডক্টর, ওই দিকটাও ওনার প্রতি আমাদের অনেক রেসপেক্ট। তারপর লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের সুপ্রিম
হেড অফ দ্য স্টেট, দ্যাট ইজ দ্য সিএম পোস্ট, ঠিক আছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানিক শাহ হোল্ড করছে, তো ওটার প্রতি তো এক্সট্রিম রেসপেক্ট অবশ্যই আছে। স্যার kindly request you, please complete this 4,910 posts. It actually very important for our state economy. Thank you. Justice, we want justice, we want justice, we want justice, we want. মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা, হাম্বাই গুরু মশলা। সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। না, তোমরা তো প্রথমবার তোলা হয়েছে, তারা আবার বলছিল গার্লসের কর্ণাটক যাচ্ছে। আজকে আমরা জার্সি ফুটবল অফিসিয়াল জার্সি, এবং আমরা যারা যাচ্ছেন সবাইকে আমরা শুভেচ্ছা জানাই। আশা করি আমরা এবার ভালো রেজাল্ট করব, এই আশা নিয়েই আমাদের টিম যাচ্ছে, ভালো খেলবে এবং সবাই যাতে সুস্থ থাকে, সবাই খেলে সুস্থভাবে জয় নিয়ে যাতে ফিরে আসে, এটাই প্রত্যাশা। আমরা সবাই এসিতে পাঠাইতেছি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম টিএফের পক্ষ থেকে সবাইকে আমরা এসি কোচে পাঠাচ্ছি আমরা কর্ণাটকের বেলগাম। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা, হাম্বাই গুরু মশলা। সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। আমি পূর্বতনমারিতে থাকি। এটা আমি বানিয়েছি মেস্টিক্স দিয়ে, প্রায় 5,000টা মেস্টিক্স ইউজ হয়েছে এর মধ্যে। এটা হলো আমাদের সযশ্রী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির পোর্ট্রেট। এটা 14 ইঞ্চি উচ্চতাতে আর প্রস্থ হচ্ছে 11 ইঞ্চি। এটাকে বানাতে আমার প্রায় 20 দিন সময় লেগেছে। কিভাবে আপনার আসলো মাথায় বা খেয়াল আসলো যে এটা আঁকবেন বা মেস্টিক দিয়ে বানাবেন? এটা আমি মেস্টিক্স দিয়ে অনেক কিছু বানিয়েছি। তো এটা আমার তরফ থেকে সযশ্রী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে একটা উপহার, ওনার জন্মদিন উপলক্ষে। তাই আমি নিজের হাতে ওনাকে এই জিনিসটা উপহার দিতে চাই। তাই সরকারের কাছেও আমার একটাই আবেদন, যাতে কোনো একটা কিছু করে, যাতে আমাকে প্রধানমন্ত্রীর সাথে একটু দেখা করিয়ে যাতে এই জিনিসটা আমি দিতে পারি, এই জিনিসটা একটু দেখতে। আপনার নাম? আমার নাম বিজয় দেবনাথ। এই জায়গাটার নাম? এটা পূর্ব চানমারি, আগরতলা, ত্রিপুরা ওয়েস্ট। অবস্থিত রামকৃষ্ণ মিশন মঠ প্রতিষ্ঠার ক্ষেত্রে যে শিক্ষক দিবসের মতো আমরা এবারে অনুরোধ করব আমাদের যারা মঞ্চে উপবিষ্ট আমাদের অতিথিবর্গ রয়েছে
প্রত্যেকে অনুরোধ করবো আপনারা আমাদের অ্যাসোসিয়েশনকে আপনারা প্রদান করেছেন। বলছেন এই অ্যাসোসিয়েশনের মাননীয় সভাপতি শ্রী রাজেশ দত্ত মহোদয়, মঞ্চে আছেন তাদেরকে সম্বোধিত করা হয়েছে এই রাজ্যের বিশিষ্ট গুণীজন, বিশেষ করে এখানে ছাত্র পরেশ চন্দ্র চক্রবর্তী প্রাক্তন, যিনি শিক্ষক, প্রধান শিক্ষক ছিলেন। আমি ওনাকে অনেকদিন জানি, উনি রামকৃষ্ণ মিশনের গাড়ি ভ্রমণের দায়িত্বে আছেন। আমি অনেকবার গিয়েছি, আমার আজকে সৌভাগ্য হয়েছে ওনার সান্নিধ্য পাওয়া। আছেন জগদীশ গঙ্গোত্রী, যিনি প্রফেসর, আমাদের কাছে সকলে পরিচিত বিশিষ্ট শিক্ষাবিদ। আছেন ধনঞ্জয় চৌধুরী, যিনি ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের মাননীয় সভাপতি। আছেন শ্রীমতী অনামিকা দেবমান মহোদয়া, প্রধান শিক্ষিকা বিজয় কুমার বালিকা বিদ্যালয়, যিনি আজকে শিক্ষক দিবস উপলক্ষে এই ধরনের একটা অনুষ্ঠান করা হয়েছে। কারণ গত 5ই সেপ্টেম্বর সারা দেশের সঙ্গে সারা রাজ্যের শহরেও সরকারি বেসরকারি বিভিন্ন বিদ্যালয় প্রতিষ্ঠান, আমাদের ভারতবর্ষ না পৃথিবীর বর্ব সর্বশ্রেষ্ঠ দার্শনিক, শিক্ষাবিদ, সমাজ সংস্কারক এবং প্রাক্তন রাষ্ট্রপতি ভারতবর্ষে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিনকে সামনে রেখে শিক্ষক দিবস পালন করা আমাদের দেশের জাতীয় যথেষ্ট উৎসব দিনের সঙ্গে সারা রাজ্যের সঙ্গে উৎসব করা হয়েছে। উদ্দেশ্য একটাই হচ্ছে শিক্ষক দিবসকে সামনে রেখে যেমন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণকে সম্মান জানানোর পাশাপাশি শিক্ষা প্রসার, শিক্ষাকে সমৃদ্ধ করার জন্য যারা এই রাজ্যের ধনীরা আছেন, ধনী ব্যক্তিরা, তাদেরকে সম্মান জানানোর জন্য এই ধরনের অনুষ্ঠান করা হয় শিক্ষক দিবস। এখানে বলেছিলেন আলোচনায় প্রারম্ভিক ভাষণে, শিক্ষক দিবসকে সর্বপল্লী রাধাকৃষ্ণ উনি চেয়েছে যখন ওনার জন্মদিন পালন করার জন্য ওনার যারা শিষ্যরা, ভক্তরা চেয়েছে, তিনি বলেছিলেন আমাকে সম্মান জানানো যদি আদর্শ শিক্ষককে সম্মান জানানো হয়, আমার জন্মদিনটা আদর্শ শিক্ষকের দিবস হিসেবে পালন করার জন্য, সেই হিসাবে জাতীয় শিক্ষক দিবস পালন করা হচ্ছে আমাদের এই রাজ্য হচ্ছে। তো আমি তাদেরকে ধন্যবাদ জানাই যারা এই টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ভালো উদ্যোগ গ্রহণ করেছে, সমাজের প্রতি যারা দায়িত্ব নিয়ে সামাজিক কাজ করে, সমাজের যে দায়বদ্ধতাকে রেখে এবং শিক্ষা ক্ষেত্রে যাদের অবদান আছে তাদেরকে সম্বর্ধনা দেওয়া। শুধু এখানে 5 জনকে দেওয়া হয়েছে বলে সংখ্যাটা এবং না, তাদের মধ্যে সারা রাজ্যের যারা শিক্ষা প্রথায় কাজ করছেন, যারা সম্মানীয় শিক্ষকরা আছেন, তাদেরকে সম্মানিত করা হচ্ছে। 5 জনের প্রত্যেকেই আরও অনেক শিক্ষক শিক্ষিকা যারা আছেন, যাদের অবদান অনেক আছে। ইচ্ছে করলে প্রোগ্রাম করা যায় না, এটা সুন্দর, কিন্তু যারা আজকে সম্বোধন দিয়েছে তারা কিন্তু আমাদের রাজ্যে গুণী শিক্ষক বা অধ্যাপক এবং তাদের একটা ভূমিকা আছে শিক্ষা প্রসারের ক্ষেত্রে। তো আমাদের দেশেও এখন শিক্ষার ব্যবস্থার ক্ষেত্রে আমল করে শিক্ষার নীতি পাল্টিয়ে গিয়েছে। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন আমাদের সরকার গঠন করেন, কেন্দ্রীয় সরকার, তখন শিক্ষার উপর সবচেয়ে দ্বিতীয় দিয়েছে। শিক্ষার নতুন কেন্দ্রীয় শিক্ষানীতি চালু হয়েছে আমাদের রাজ্যেও। 2018 যখন বিজেপি সরকার হয়, সমস্তগুলি বিষয়ের উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে শিক্ষাকে, গুণগত মান করা হয়েছে শিক্ষাটা। কোনো গভীরী সিদ্ধান্ত কিছু আমাদের সরকার নিয়েছে, যার ফলে বর্তমান আগামী প্রজন্মের যারা স্টুডেন্টরা তাদের কিন্তু অনেক কিছু তাদের পাওয়ার বিষয় হয়ে গেছে। আজকে যারা শিক্ষকরা আছেন তারা আপনারা একদিন ছাত্র ছিলেন, কাজে তখন ছাত্র অবস্থা শিক্ষা গ্রহণ করতে কতটা কষ্টকর ছিল, আর যারা টিচাররা আপনারা এখন আছেন বা আগে যারা ছিলেন তারা তাদের শিক্ষাদান করতে কতটা কষ্ট ছিল। যোগাযোগের ব্যবস্থা করুন, পরিকাঠামো বলে অনেকটাই খুব পরিশ্রম করে তারা কিন্তু কৃতি সন্তান ঠিকমতো তৈরি করেছে, যারা আমাদের দেশ পৃথিবীতে সর্বস্থানে তারা ভালো জায়গায় আছে, আমাদের রাজ্যের গর্ব হয়েছে অনেক শিক্ষক শিক্ষিকা। কিন্তু এখন কিন্তু আমাদের পরিবর্তন, এখন যারা শিক্ষাদান করে আপনারা যারা টিচাররা আছেন, এই শিক্ষক সমাজরা, তারা কিন্তু এখন শিক্ষাদান করতে শিক্ষার্থী তাদের স্টুডেন্টকে দেওয়ার ক্ষেত্রে উজাড় করে সেক্ষেত্রে কিন্তু অনেক সুবিধাজনক অবস্থা এখন আছে। পরিস্থিতি, পরিকাঠামো, ব্যবস্থাপনা, মহল তৈরি হয়ে গেছে। ইচ্ছে করলে আপনি তার
ছাত্রকে আপনার মন মতো আপনার যা আছে বিদ্যা বুদ্ধি সমস্ত দান করতে পারে, সমস্ত সুযোগ সুবিধা আছে। এবং যারা স্টুডেন্ট আছে এখন আমাদের রাজ্যে বা আমাদের দেশে বা পৃথিবীতে বলবো, এখন কিন্তু আগের মতো না, ব্যবস্থাপনাটা এত আমল পরিবর্তন, শিক্ষা প্রত্যেকের শিক্ষা গ্রহণ করতে করতে তাদের অনেক সুযোগ আছে। শুধু মনোযোগ করে টিচারদের সঙ্গে থাকতে হবে, শ্রদ্ধা জানিয়ে তাদের থেকে সবটা নিতে হবে। তা আমাদের রাজ্যে একটা পরিবেশ তৈরি হয়েছে। আমি বলবো কাজে সার্বিকভাবে আপনারা যারা শিক্ষক সমাজ আছেন, আপনি যারা এখানে উপস্থিত আছেন, তারা যারা আমাদের রাজ্যের ভবিষ্যৎকে তৈরি করে, আমার মনে হয় আপনাদের অনেক পরিশ্রম এবং যে চেষ্টা এটা সফল হয়। আমরা দেখেছি এখন আমাদের যে রেজাল্ট হয় বা আমাদের যে স্টুডেন্ট তৈরি হচ্ছে, তাদের মেধা বিকাশে একটা সুযোগ এসছে এবং তাদের মেধা প্রকাশ করার জন্য আপনারা পরিশ্রম করছে। আমার আশা থাকবে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের সমস্ত যে নীতি বা সিস্টেম বা ব্যবস্থাপনা তাকে সামনে রেখে আপনারা আমাদের রাজ্যের ছাত্রছাত্রীদের যেভাবে তৈরি করছেন, আগামী দিনে আর ভালো ছাত্র তৈরি করবেন, যারা আমাদের রাজ্যের হয়ে দেশের হয়ে পৃথিবীর সমস্ত জায়গায় তাদের সকল জায়গায় প্রচিত হবে, আমাদের মান উন্নয়ন হবে। পাশাপাশি আমি বলবো সামাজিক আর্থিক সার্বিক দিক দিয়ে একটা স্টুডেন্ট প্রকৃত মানুষ তৈরি করার ক্ষেত্রে প্রতিগত বিদ্যার পাশাপাশি তাকে সত্যিকারের মানুষ করবেন, এটা কিন্তু আপনাদের। এই কারণে পেশার সঙ্গে বিভিন্ন অংশের মানুষ যুক্ত আছে পৃথিবীতে, দেশে, রাজ্যে, শহরে, কিন্তু শিক্ষা এই পেশাকে সবচেয়ে বেশি সম্মান আমাদের দেশের মানুষ। কারণ আমরা জানি শিক্ষা ছাড়া যত যে জায়গায় যারা প্রতিষ্ঠিত আছে, প্রথম কাজটা কিন্তু শিক্ষা। শিক্ষা থাকলে তার যে কোনো জায়গায় সে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। এবং শিক্ষা যে দেশে বেশি শক্তিশালী, যে দেশ এগিয়ে যাচ্ছে, যেটা আমাদের নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই ভারতবর্ষে এবং পৃথিবীতে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী। কাজে আমি বলবো এই শিক্ষা ব্যবস্থাকে আপনারা আরো উন্নত করবেন, আমাদের বিশ্বাস প্রত্যাশা আছে আপনাদের প্রতি। এবং আমি বলবো ছাত্রদের যারা আছে তাদেরকে সর্বদা রাধাকৃষ্ণের জীবন আদর্শ করবেন। অনেক গরিব রাজ্যের মতো যদি দিশা চিন্তা লক্ষ্য থাকে, তবে রাষ্ট্রপতি হয়ে যায়, মানে দেশের না পৃথিবীর বড় দার্শনিক হয়ে যায়, এটা দৃষ্টান্তকে সর্বপ্রকার রাজা। এবং আমাদের যারা গুণীজন আছে, যারা আমরা সম্মানিত করেছি, আমার মনে হয় আমাদের নিজেরা আমরা সম্মানিত করেছি, গর্ব হয়েছে। কাজে আমি এই ধরনের অনুষ্ঠান আমি আরো ভালোভাবে করবেন। অবস্থিত রামকৃষ্ণ মিশন ও মঠ প্রতিষ্ঠার ক্ষেত্রে যে শিক্ষক দিবসের মতো আমরা এবারে অনুরোধ করব আমাদের যারা মঞ্চে উপবিষ্ট আমাদের অতিথিবর্গ রয়েছে, প্রত্যেকে অনুরোধ করবো আপনারা অনুরোধ করছি যারা এখনো বাইরে আছেন, আমাদের মধ্যে যারা শিক্ষক শিক্ষিকারা এসেছেন, যারা বাইরে অ্যাসোসিয়েশন আয়োজিত শিক্ষক সংবর্ধনা ও সাংগঠনিক আলোচনা সভা 2019 সালে জাতীয় পুরস্কার প্রাপ্ত শিক্ষিকা তথা আগরতলা বিজয় কুমার উচ্চতর মাধ্যমিক মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। অনুরোধ করছি বিভাগের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর ধনঞ্জয় চৌধুরী মহোদয়কে, অধ্যাপক আমি আমাদের আজকের এই অনুষ্ঠানের উপস্থিত অতিথিবর্গ তথা সমস্ত গুণী শিক্ষক আহ্বান জানাচ্ছি আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের শ্রদ্ধেয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়কে। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি,
প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। আমাদের পার্টি সিপিআইএম বিলোনিয়া মহকুমা কমিটি আজকে আমরা স্টেশনে বিক্ষোভ দেখিয়েছি এবং একই সঙ্গে আমরা স্টেশন মাস্টারের কাছে আমাদের প্রতিলিপি আমরা দিয়েছি। তিনি আমাদের কথা দিয়েছেন যে তিনি ফরওয়ার্ড করবেন আমাদের দাবিগুলো যুক্তিযুক্ত এবং তিনি একই সঙ্গে ব্যক্তিগতভাবে মনে করেন যে বিলোনিয়ায় স্টপেজ হওয়া দরকার এবং তিনি আমাদের কাছে প্রাথমিকভাবে এই স্বীকৃতি দিয়েছেন। এবং এর সঙ্গে সঙ্গে আমরা এই বিষয়টি আমাদের দক্ষিণ জেলার যিনি অধিকর্তা বিএম সাহেব ওনাকে আমরা অবহিত করব এবং এসডিএম বিলোনিয়া ওনাকেও আমরা অবহিত করব। এই জায়গায় আমরা আজকে মেমোরান্ডাম দেওয়া আজকের এই বিক্ষোভের মধ্যে দিয়ে আমরা আন্দোলন করছে। যদি আমাদের দাবি সাম্প্রতিক সময়ে ঘোষণা না হয়, পূরণ না হয়, আরো বৃহত্তর আন্দোলন চলবে। একই সঙ্গে আমরা বলছি যে এটা বিলোনিয়াবাসীর স্বার্থ, এখানে কোনো সংকীর্ণ রাজনীতির সুযোগ নেই। সমস্ত দল মত নির্বিশেষে যারা যারা সমর্থন করেন তাদের সকলের সমর্থন নিয়ে আমরা আগামী দিনে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলব। সেখানে দল বা ঝান্ডা ব্যবহার করার প্রয়োজন আছে আমরা মনে করি না। মানুষের সাথে আমাদের লড়াই, মানুষের জন্য আমরা নিবেদিত এবং সেই কারণেই মানুষের স্বার্থ সবার আগে। বিলোনিয়া সহ এই দক্ষিণ জেলা এবং একই সঙ্গে আমাদের সোনামুড়া মহকুমার যাত্রীদের সুরক্ষার প্রশ্ন এবং তাদের সুবিধার প্রশ্নকে মাথায় রেখে কয়েক লক্ষ লোকের যে যোগাযোগের যে ব্যবস্থা, সেই ব্যবস্থা করবার জন্য আমরা এই ডেপুটেশনে মিলিত হয়েছিলাম এবং আমরা সৌহার্দ্যপূর্ণভাবে এই ডেপুটেশন আমরা দিয়েছি। আমাদের দুজন বিধায়ক আছে, আমাদের পার্টির জেলা সম্পাদক বাসুদেব মজুমদার এবং আমাদের বিলোনিয়ার বিশিষ্ট আইনজীবী এবং বর্ষিয়ান আইনজীবী জ্যোতির্ময় সোম, তাদেরকে নিয়ে আমরা এই প্রতিনিধি দলে ছিলাম এবং আমরা সেখানে দেখা করেছি। আমরা আজকের যে কর্মসূচি শুরুতেই আমি সিপিআইএম মহকুমা সম্পাদক তাপস দত্তকে অনুরোধ করছি বিষয়গুলো গ্রহণ করব। এই মেমোরান্ডাম আমরা দেব। আমরা সমস্ত অংশের বিলোনিয়াবাসীর কাছে আবেদন জানাচ্ছি যে লড়াই শুধুমাত্র বামপন্থীদের না, সিপিআইএম এর না, আমরা সমস্ত স্টেজে স্টপেজ যেমন পাবো তেমনি আমাদের যাত্রী সুরক্ষার প্রশ্নে, যাত্রীদের নিরাপত্তার প্রশ্নে এবং যাত্রীদের আরো ভালো যাত্রী মানোন্নয়নের প্রশ্নে আমরা সেই লড়াইয়ের মধ্যে দিয়ে আমাদের দাবিগুলোকে আমরা ছিনিয়ে আনতে পারবো, আমরা আদায় করতে পারবো। তারই জন্য আগামী দিন গুরুত্ব বেড়েছে। বিলোনিয়া রেল স্টেশনের সমস্ত গুরুত্বকে উপলব্ধি করে এখানে দূরপাল্লার ট্রেনের স্টপেজ, একই সঙ্গে আরো একজোড়া ট্রেন যা চালু হওয়ার কথা ছিল চালু হয়নি তা দ্রুত চালু করা এবং একই সঙ্গে যাত্রীদের মান উন্নয়নের জন্য সমস্ত জায়গায় আরো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা, বগি বানানো, এই বিষয়গুলোকে যুক্ত করে এই লড়াইতে আগামী দিনে আপনারা থাকবেন। ট্রেন যখন আসবে আমাদের বিক্ষোভ চলবে এবং
অ্যাসোসিয়েশনের আজকে পঞ্চম দ্বিবার্ষিক প্রতিনিধিত্বমূলক সম্মেলন। এই সম্মেলনে সমস্ত বিভাগীয় কমিটির পক্ষ থেকে আমাদের যে কার্যকরী কমিটি আছে সমস্ত মহকুমার আজকে তারা এখানে উপস্থিত হয়েছেন। এই প্রতিনিধিত্বমূলক সম্মেলনের মাধ্যমে আমরা আমাদের বিগত দিনের পুস্তক ব্যবসার যে সমস্যা, এই সমস্যা নিয়ে আলোচনা করি এবং এই সমস্যা থেকে কীভাবে উত্তরণ করা যায় এই সম্পর্কে বিষয়গুলো আলোচনা হবে। এই প্রসঙ্গে আপনারা প্রত্যেকে অবগত আছেন যে বিগত 2019 থেকে 2023-22 শিক্ষাবর্ষে এই দীর্ঘ 4-5 বছর রাজ্যের পুস্তক ব্যবসায়ী জগতে বা পুস্তক শিল্পে যে বিশাল চরম দুর্দিন, এই দুর্দিনের মধ্য দিয়ে এগিয়ে আজকে এই জায়গায় আমরা সমাগত হয়েছি। আমাদের চরম পরিস্থিতির মধ্য দিয়েও আমাদের প্রত্যেকটি সদস্য এই জীবিকাকে জীবনের ব্রত হিসেবে গ্রহণ করে এখন আঁকড়ে আছেন এবং সংগঠনের প্রতি গভীর শ্রদ্ধা ভালোবাসা রেখে দূর দূরান্ত থেকে ধর্মনগর থেকে কাঞ্চনপুর, সাবরুম থেকে কমলপুর প্রত্যেকে এখানে আজকে সমাগত। এই দুর্গম পরিস্থিতিকে কীভাবে কাটিয়ে ওঠা যায় আমাদের নিরন্তর প্রচেষ্টা চলছে। এই প্রচেষ্টার অঙ্গ হিসেবে আমরা বিগত যে সরকার ছিলেন সেই সরকারের প্রাক্তন মুখ্য শিক্ষামন্ত্রী ওনার নিকট আমরা বারবার আবেদন করেছিলাম আমাদের পুস্তক ব্যবসাকে গড়তে দিন, সরকার পুস্তক ব্যবসা বন্ধ করুন। আমাদের দাবিকে উনি প্রথমে স্বীকৃতি দিয়েছিলেন, মেনেছিলেন, কিন্তু কার্যক্ষেত্রে উনি আমাদেরকে নিজের প্রস্তাবকে নিজেই ফিরিয়ে নিয়েছেন। আমাদের দাবি মতো উনি কাজ করেননি এবং আমাদের সঙ্গে টাইম কিলিং করেছেন এবং মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছে আমরা 9 বার চিঠি দিয়েছি সাক্ষাৎকারের জন্য। তিনি আমাদের চিঠি কর্ণপাত করেননি, সৌজন্যতাবোধ দেখাননি। কিন্তু আশার আলো বর্তমান যিনি মুখ্যমন্ত্রী আছেন ওনার কাছে আমরা চিঠি দিয়েছি। চিঠি দেওয়ার পরিপ্রেক্ষিতে এবং 2 বার আলোচনা হয়েছে এবং গত 18 জুলাই উনি আমাদের চিঠির পরিপ্রেক্ষিতে ওনার সরকারি দপ্তর আমাদের ডেকে নেন এবং দীর্ঘ বিস্তারিতভাবে আমাদের সুখ দুঃখের যে কাহিনী, বিগত দিনের যে আমাদের অভিজ্ঞতা সমস্ত কিছু ওনার কাছে পরিবেশন করি। উনি শুনেন এবং তিনি আমাদের সঙ্গে সহমত পোষণ করেন এবং তিনি দেখবেন আশ্বাস দিয়েছেন। আমরা বিশ্বাস রাখি এবং মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি শ্রদ্ধা রেখে বলছি, উনি আমাদের এই রাজ্যের পুস্তক ব্যবসায়ীরা যারা আমাদের প্রায় 1700 মেম্বার আছেন এবং প্রায় 5000 পরিবার প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত আছেন, যাদের নুনান্তে পান্তাফুরায় এই অবস্থার মধ্য দিয়ে যাতে আর ভবিষ্যতে না কাটতে হয়। আপনার হাত লাগেন না, হাত লাগান উত্তম ধারাতে হাত ধরেন। ক্যামেরার দিকে চাইেন না, ক্যামেরা না। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। সকল অহংকার যে আমার ডোবাও চোখের জলে। নিজের গড়িতে পরিবেশন করবেন সুরাঙ্গীরার শিল্পবৃন্দ। সুরাঙ্গীরার শিল্পবৃন্দ। রক্তদান শিবির আয়োজন করা হয়েছে। সেখানে আমাদের মুখ্যমন্ত্রী আজকে
এই মহতি অনুষ্ঠানে তিনি মাননীয় উদ্বোধক তথা আমাদের সকলের প্রিয় এই রাজ্যের ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি শ্রদ্ধেয় রাজীব ভট্টাচার্য মহোদয় মঞ্চে আছেন, যিনি কিছুক্ষণ আগে খুব সুন্দরভাবে আলোচনা রেখেছেন আজকে বিষয়বস্তুর উপর। আমাদের ভারতীয় জনতা পার্টির মুখপাত্র এবং ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের মাননীয় ভাইস চেয়ারপারসন শ্রীমতী অস্মিতা মণিক মহোদয়া মঞ্চে আছেন, এই এলাকার সকলের প্রিয় যিনি মণ্ডল সভাপতি আমাদের শ্রী চন্দ্রশেখর দেব মহোদয় সহ রক্তদান মহোদয়কে সামনে রেখে এই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময় সরকারি বেসরকারি বিভিন্ন ক্লাব সামাজিক সংস্থা এবং ব্যক্তিগত উদ্যোগও রক্তদান শিবির বা রক্তদান উৎসবের আয়োজন করা হয়েছে। তো আমি প্রথমে এরা বলতে বলেছেন যে এটা একটা নতুন ভাবনা যে বুথ লেভেল থেকে রক্তদান শিবিরের আয়োজন করা। আমরা সমস্ত ক্ষেত্রে ওয়ার্ড ক্ষেত্রে বিধানসভা কেন্দ্রিক মণ্ডল ভিত্তিক আমরা করেছি, ওয়ার্ড ভিত্তিক বুথ ভিত্তিক কিন্তু আমার মনে আমি নিজেও প্রথম কোনো একটা অনুষ্ঠানের সৃষ্টি যেটা বুথ ভিত্তিক একটা চিন্তা ভাবনা, খুবই সাধুবাদ জানাই। কারণ রক্ত দেওয়ার বিষয়ে নির্বাচনের প্রাককালে এবং নির্বাচনের পরবর্তী সময় আমাদের যে 14টি ব্লাড ব্যাংক 12টি সরকারি 2টি বেসরকারি ব্লাড ব্যাংকে রক্ত স্বল্পতা দেখা দিয়েছিল। আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সারা রাজ্যবাসীর কাছে বিভিন্ন ব্যক্তি বর্গের কাছে বিভিন্ন সামাজিক সংস্থা স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে আবেদন রেখেছিলেন, বিভিন্ন রাজনৈতিক দলের কাছেও যে রক্তদান এগিয়ে এসে এই রক্তের যে যোগান এবং চাহিদার মধ্যে ভারসাম্য রক্ষা করে সেটা রক্তদান শিবির বা উৎসব। তা আমাদের মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে আমাদের রাজ্যের সমস্ত প্রান্ত থেকে ব্যাপক উৎসব উদ্দীপনার সহিত রক্তদান উৎসব বা রক্ত শিবিরের আয়োজন করা হয়। তাই একটা অনুষ্ঠানে এটা একটা অনুষ্ঠান আমাদের সভাপতি আহ্বান রেখেছিলেন। একটার দিকে সুন্দর চিন্তা এই দেশে এই রাজ্যে যখন মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের দলীয় তরফ থেকে আবেদন রাখা হচ্ছে, মানুষ কিন্তু সচেতনভাবে সাড়া দিয়েছে। এখনো চলছে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জায়গায় রক্তদান চলছে। তা আমাদের একটা দিক আমরা এটা লক্ষ্য করেছি, মাননীয় মুখ্যমন্ত্রী আবেদন করার পর সমস্ত ব্যক্তিরা এগিয়ে আসছেন। আর একটা যেটা অর্থনীতি কিছুদিন আগে করোনার সময় কথা বলেছেন, এটা একটা ভালো লাগে। একটা মাত্র রাজনৈতিক দল এই রাজ্যে আমি বলবো যেটা এই রাজ্যের মানুষের কাছে একটা উপলব্ধি বা অনুধাবন যে তারা করোনার সময় কিন্তু আমরাই আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা কিন্তু মাঠে ছিলেন, সরকারের পাশ থেকে সরকারের নিয়ম মেনে সরকারের সহযোগিতা করেছিলেন আমাদের এই দলের এই কার্যকর্তারা। আমরা অন্য রাজনৈতিক দলকে তখন পাইনি, মানুষের বিপদে তাদেরকে পাওয়া রাজনৈতিক বাদে বা ভোট ছাড়া কিন্তু অন্য দলকে পাওয়া যায় না, যেটা ভারতীয় জনতা পার্টি সেবাই সংগঠন এটা কিন্তু প্রমাণ করেছে। আমাদের রাজনীতি সংগঠনে আমরা সেবা করি মানুষের সামাজিক দায়িত্ব কর্তব্য নিয়ে আজকে রক্তদান উৎসব। যারা রক্তদানে অংশগ্রহণ করেছেন, যে সকল যারা রক্তদান করবেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আমি বলবো তারা তাদের জীবনের শ্রেষ্ঠ কর্ম এবং মানব ধর্ম পালন করেছেন। রক্তের বিকল্প আমরা এখনো তৈরি করতে পারি পৃথিবীতে। রক্তের বিকল্প হচ্ছে আজকের যে মানবতা বা মানবিক যে দৃষ্টিভঙ্গি, এটাই হচ্ছে মানুষের জন্য করা যায়, মানুষের জন্য হচ্ছে বিকল্প। কাজেই আমি আলোচনা দিকেছেন হবে আমার একটা প্রোগ্রাম আছে, আমাদের মাননীয় সভাপতি উনি একটা অনুষ্ঠানে যাবেন, প্রোগ্রামে যাবেন। কাজেই আমি আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে বিশেষ করে এই 2 নম্বর বুথের মাননীয় সভানেত্রী সকল যারা কার্যকর্তারা আছে, আমাদের যারা কার্যকর্তারা এবং যারা এখানে এই এলাকার যারা প্রতি গুণীজনেরা উপস্থিত আছেন প্রত্যেকের সহযোগিতা এবং যারা আমাদের স্বাস্থ্য দপ্তরের ডাক্তারবাবু এবং স্বাস্থ্যকর্মীরা যারা এই রক্তদান উৎসবে অংশগ্রহণ করে রক্তদান সাহায্য করছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে আবারও যারা এখানে মঞ্চে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আলোচনা শেষ করলাম। রক্তদান মহোদয়কে সামনে রেখে এই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময় সরকারি বেসরকারি বিভিন্ন ক্লাব সামাজিক সংস্থা এবং ব্যক্তিগত উদ্যোগও রক্তদান শিবির বা রক্তদান উৎসবের আয়োজন করা হয়েছে। তো আমি প্রথমে এরা বলেছেন যে এটা একটা নতুন ভাবনা যে বুথ লেভেল থেকে রক্তদান শিবিরের আয়োজন করা। আমরা সমস্ত ক্ষেত্রে ওয়ার্ড ক্ষেত্রে বিধানসভা কেন্দ্রিক মণ্ডল ভিত্তিক আমরা করেছি, ওয়ার্ড ভিত্তিক বুথ ভিত্তিক কিন্তু আমার মনে আমি নিজেও প্রথম কোনো একটা অনুষ্ঠানের সৃষ্টি যেটা বুথ ভিত্তিক একটা চিন্তা ভাবনা, খুবই সাধুবাদ জানাই। কারণ রক্ত দেওয়ার বিষয়ে নির্বাচনের প্রাককালে এবং নির্বাচনের পরবর্তী সময় আমাদের যে 14টি ব্লাড ব্যাংক 12টি সরকারি 2টি বেসরকারি ব্লাড ব্যাংকে রক্ত স্বল্পতা দেখা দিয়েছিল। আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সারা রাজ্যবাসীর কাছে বিভিন্ন ব্যক্তি বর্গের কাছে বিভিন্ন সামাজিক সংস্থা স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে আবেদন রেখেছিলেন, বিভিন্ন রাজনৈতিক দলের কাছেও যে রক্তদান এগিয়ে এসে এই রক্তের যে যোগান এবং চাহিদার মধ্যে ভারসাম্য রক্ষা করে সেটা রক্তদান শিবির বা উৎসব।
তা আমাদের মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে আমাদের রাজ্যের সমস্ত প্রান্ত থেকে ব্যাপক উৎসব উদ্দীপনার সহিত রক্তদান উৎসব বা রক্ত শিবিরের আয়োজন করা হয়। তাই একটা অনুষ্ঠানে এটা একটা অনুষ্ঠান আমাদের সভাপতি আহ্বান রেখেছেন। একটার দিকে সুন্দর চিন্তায় এই দেশে এই রাজ্যে যখন মাননীয় মুখ্যমন্ত্রী এবং দলীয় তরফ থেকে আবেদন রাখা হচ্ছে, মানুষ কিন্তু সদস্যর সারা দিয়েছে। এখনো চলছে, বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জায়গায় রক্তদান চলছে। আমাদের একটা দিক আমরা এটা লক্ষ্য করেছি, মাননীয় মুখ্যমন্ত্রী আবেদন করার পর সমস্ত ব্যক্তিরা এগিয়ে আসছে। আর একটা যেটা অর্থনীতি কিছুদিন আগে করোনার সময় কথা বলেছেন, এটা একটা ভালো লাগে। একটা মাত্র রাজনৈতিক দল এই রাজ্যে আমি বলবো যেটা এই রাজ্যের মানুষের কাছে একটা উপলব্ধি বা অনুধাবন যে তারা করোনার সময় কিন্তু আমরাই আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা কিন্তু মাঠে ছিলেন, সরকারের পাশ থেকে সরকারের নিয়ম মেনে সরকারের সহযোগিতা করেছিলেন আমাদের দলের এই কার্যকর্তারা। আমরা অন্য রাজনৈতিক দলে তখন পাইনি মানুষের বিপদে তাদেরকে পাওয়া, রাজনৈতিক বাদে বা ভোট ছাড়া কিন্তু অন্য দলকে পাওয়া যায় না। যেটা ভারতীয় জনতা পার্টি সেবাই সংগঠন এটা কিন্তু প্রমাণ করেছে। আমাদের রাজনীতি সংগঠনে আমরা সেবা করি মানুষের সামাজিক দায়িত্ব কর্তব্য নিয়ে আজকে রক্তদান উৎসব। যারা রক্তদানে অংশগ্রহণ করেছেন, যে সকল যারা রক্তদান করবেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আমি বলবো তারা তাদের জীবনের শ্রেষ্ঠ কর্ম এবং মানব ধর্ম পালন করেছেন। রক্তের বিকল্প আমরা এখনো তৈরি করতে পারি পৃথিবীতে। রক্তের বিকল্প হচ্ছে আজকের যে মানবতা বা মানবিক যে দৃষ্টিভঙ্গি, এটাই হচ্ছে মানুষের জন্য করা যে মানসিকতা হচ্ছে বিকল্প। কাজেই আমি আলোচনা দিতে আমার একটা প্রোগ্রাম আছে, আমাদের মাননীয় সভাপতি উনি একটা অনুষ্ঠানে যাবেন, প্রোগ্রামে যাবেন। কাজেই আমি আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে বিশেষ করে এই ২ নম্বর বুথের মাননীয় সভানেত্রী সকল যারা কার্যকর্তারা আছে, আমাদের যারা কার্যকর্তারা এবং যারা এখানে এই এলাকার যারা সুধী গুণীজনেরা উপস্থিত আছেন, প্রত্যেকের সহযোগিতা এবং যারা আমাদের স্বাস্থ্য দপ্তরের ডাক্তারবাবু এবং স্বাস্থ্যকর্মীরা যারা এই রক্তদান উৎসবে অংশগ্রহণ করে রক্তদান সাহায্য করতে তাদেরকে ধন্যবাদ জানিয়ে আবারও যারা এখানে মঞ্চে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আলোচনা শেষ করলাম। এই ২০ নম্বর ওয়ার্ডের তরফ থেকে যখন সভাপতি ২০ নম্বর বুথের সভানেত্রী যখন এই উদ্যোগটা নিয়ে আমার কাছে যায় যে আমরা রক্তদান শিবির করতে চাই, আমি প্রথমে একটু অবাক হয়ে যাই যে ২০ নম্বর বুথ থেকে মৌসুমী এই অর্গানাইজটা করতে পারবে, তা আমার একটু সন্দেহ ছিল। তো আমি আজকে খুব অভিভূত হয়েছি। আমি তোমাকে একদম ভগবানের কাছে প্রার্থনা করি তোমার দীর্ঘায়ু হোক এবং তুমি এইভাবেই কাজ সমাজের জন্য কাজ করে যাও। আমি তোমার এই যে উদ্যোগ, আমি সত্যি ইন্সপিরেশন হয়েছি। মাননীয় মেয়রও ওনার বক্তব্যের মাধ্যমে সেটা তুলে ধরেছেন। যাই হোক, রক্তদান একটা মহৎদান। এই রক্তদানে যারা আমাদের সঙ্গে আজকে সহযোগিতায় এসেছেন আমি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং এই রক্তদাতাদের থেকে রক্ত সংগ্রহ করার জন্য যারা আমাদের স্বাস্থ্য বিভাগের কর্মচারীরা এখানে এসেছেন আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আমার বেশি আর বক্তব্য রাখার প্রয়োজনীয়তা নেই। মাননীয় মেয়র সাহেবের একটা প্রোগ্রাম রয়েছে, আমারও জনজাতি এলাকায় হেজামারাতে একটা প্রোগ্রাম রয়েছে। কাজেই আমি বক্তব্য বেশি দিচ্ছি না, আমি শুধু মাননীয় মেয়র সাহেব যেহেতু এখানে আজকে পেয়েছি, তো মেয়র সাহেবের কাছে আমার একটা আবেদন থাকবে এলাকাবাসী হিসাবে যে আমাদের এই জায়গাটা জলপ্লাবন এলাকা। আমরা জানি প্রাক্তন মুখ্যমন্ত্রীও অনেক চেষ্টা চরিত্রের পর থেকে অনেকটাই আমাদের নিরসন সেটা মুক্তি দেওয়ার জন্য আগরতলা পুর নিগম সেটা ব্যবস্থা করেছেন। কিন্তু তার একটু কিছু যদি আমরা করতে পারি তাহলে মনে হয় যে কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। তো আমি সহ আমাদের আগরতলা পুর নিগমের ২১ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর সহ মন্ডল সভাপতি এলাকার অভিভাবকরা মিলে আমরা কিছু কিছু জায়গা আমরা ভিজিট করি। তো আমার মেয়র সাহেবের কাছে একটা আবেদন থাকবে যে একদিন যদি আপনি ১ ঘন্টার জন্য যদি আমাদের কিছু সময় দেন আপনার টেকনিক্যাল স্টাফদেরকে নিয়ে ২ ঘন্টা বা মেয়রের জন্য একটা জোরে আসতে, তো একদিন একটা টেকনিক্যাল স্টাফ নিয়ে যদি কিছু সামান্য কিছু ত্রুটি রয়েছে সেই ত্রুটি যদি নিরসন করা যায় তাহলে এই এলাকার মানুষের সার্বিক যে সমস্যা সেই সমস্যা সমাধান হবে বলে আমি মনে করি। কারণ মানুষ আমাদের কাছে দেখুন সমাজ সেবা তো আমরা সবাই এই এলাকার যারা শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকরা রয়েছে তারা অনেকেই এই সমাজ সেবার জন্য বিভিন্নভাবে এগিয়ে আসেন। তো আমি অনেককেই ব্যক্তিগতভাবে চিনি, তারাও বিভিন্ন সমাজের বিভিন্ন অংশের মানুষকে জাগরণ করার জন্য তাদের পাশে দাঁড়ানোর জন্য বিভিন্ন আঙ্গিনায় ওনারা এগিয়ে আসেন। তো কাজেই আমাদেরও নৈতিক দায়িত্ব, যেহেতু সুষ্ঠু সমাজ সুষ্ঠু পরিবেশ, তো এই কারণে করার জন্য
আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও আপনারা চেষ্টা করছেন, মাননীয় মেয়র সাহেব চেষ্টা করছেন আমাদের এই আগরতলা যারা নগরবাসী আমাদের সুখ স্বাচ্ছন্দ্য থাকে তার জন্য উনি অক্লান্ত পরিশ্রম করছেন। আমি চাইবো যে আমরাও এই সরকারের সহযোগিতার মাধ্যমে আমাদের এই এলাকাতে স্বাভাবিক উন্নয়ন হয় সেদিকে আমরাও সহযোগিতা করবো। তো আমি আমার আলোচনা এখানে Thank you. Good job. আজকে প্রথম যে শোভাযাত্রা সেই শোভাযাত্রা আমাদের সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বছর 10ই সেপ্টেম্বর 2023 সারা বিশ্ব আত্মহত্যা দিবসকে আমরা আমাদের ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটি ত্রিপুরা স্টেট ব্রাঞ্চ তরফ থেকে আমরাও এই দিবস গত কয়েক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি যে সুইসাইডের বা আত্মহত্যার যে গড় হার সেই দিক দিয়ে তুলনায় ত্রিপুরাও মানে যে আমাদের ন্যাশনাল অ্যাভারেজ যে আছে তার থেকে অনেক ঊর্ধ্বে। কারণ আমাদের যে 2023-এর যে এনসিআরবি রিপোর্টে সেই রিপোর্টে বলা হয়েছিল গড় এভারেজ ছিল 12, কিন্তু ত্রিপুরা রাজ্যে আমরা দেখতে পাচ্ছি 20.8 প্রায় পার লাখ পপুলেশনে, এবং যদি সুইসাইড রেট দেখেন তারপরে নিয়ার অ্যাবাউট 39%-এরও। তো এটা অত্যন্ত উদ্বেগের বিষয়, কারণ আমরা জানাতে চাই সুইসাইড কোনো রোগ নয়, সুইসাইড কিন্তু বা আত্মহত্যা কোনো একটার প্রতিফলন, সে তো কোনো না কোনো কারণে করে থাকে, যেটাকে আমরা যদি সবাই মিলে চেষ্টা করি এবং ওদের সাথে কথা বলি তাহলে অনেকাংশেই আমরা এই আত্মহত্যার যে প্রবণতা সেগুলোকে আমরা কমিয়ে আনতে পারব। আর বিশেষত আমাদের যে উদ্দেশ্য থাকবে যারা যুবক যুবতী উঠতি বয়সী 15 থেকে 30 বছরের মধ্যে, কারণ তাদের আত্মহত্যার প্রবণতাটা অনেক বেশি।
কারণ বিভিন্ন পারিপার্শ্বিক পরিস্থিতি আজকাল যে আমাদের যে একটা কম্পিটিটিভ লাইফ সেটাকে পূরণ করার জন্য তারা নানাভাবে চাপ থাকে, মানসিক বিভিন্ন সমস্যায় ভুগে থাকেন। তো আপনারা সাহস করবেন না, লড়াই করবেন না, যদিও আশেপাশে থেকে সবাই মিলে আমরা চেষ্টা করি, তাহলেই আমরা আমাদের এই দিন পালনের যে মূল উদ্দেশ্য এটা সফল হবে। আর এবারে থিম হলো যে প্রতি বছরই WHO কোনো না কোনো থিম দিয়ে এই দিবসটি পালনে থাকে। তো এবারে থিম হচ্ছে ক্রিয়েটিং হোপ থ্রু অ্যাকশন, কর্মের মাধ্যমে আশা তৈরি করা। তো আসুন আপনারা সবাই মিলে আমরা এই অনুষ্ঠানটাকে আপনাদের সব সহযোগিতা চাই। নমস্কার। আমি ডক্টর প্রিয় জাকমা, আমি অনারারি সেক্রেটারি ত্রিপুরা ব্রাঞ্চ সাইকিয়াট্রিক সোসাইটি। নমস্কার। আজকে আমাদের ইন্ডিয়া সাইকিয়াট্রিক সোসাইটি ত্রিপুরা শাখা দ্বারা আয়োজিত বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ উদযাপন করতে একটি পদযাত্রার আয়োজন করা হয়েছে এবং এই পদযাত্রাটি জনসাধারণকে স্মরণ করার জন্য আজকের দিনে আমরা দেখাচ্ছি যে দিকে এবং আমাদের এই সুস্থ রাজ্যগুলোতেও আত্মহত্যার প্রবণতা এমনই বেড়ে গেছে তা কোনো মতেই আগের দিনগুলির সঙ্গে চলে না। তো আজকের এই শুভ একটা উদ্বোধন, এই উদ্বোধনে আমাকে বা অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশন ত্রিপুরা শাখার প্রেসিডেন্ট হিসাবে আমাকে তার জন্য আমি খুব গর্বিত করছি এবং এই শুভ অনুষ্ঠানটিতে থাকতে পারার জন্য নিজেকে খুব গর্বিত মনে করছি। এবং আজকে এই অনুষ্ঠানে যে সমস্ত অন্যান্য ছাড়াও মানে তত্ত্বাবধায়কভাবে এগিয়েছে, এই তাদের নিজের আত্মপ্রেরণা এটাও কিন্তু একটা জনসাধারণের সঙ্গে রাখার জন্য এবং জনগণকে সচেতনতার দিকে এগিয়ে আনার জন্য যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে সামনের দিকে যাতে আরো বড় আকারে সবার ভাবে নিয়ে আসা যায়, সেই অংশগ্রহণ করার জন্য সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। তার সঙ্গে আজকের এই শুভ একটা চেষ্টা বা ধারণা সেটা সফল হয় এবং ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটি শাখা তরফ থেকে যে এই আয়োজন, সেই আয়োজন যাতে সুস্থভাবে সম্পন্ন হয় সেটাই আমি আশা রাখবো এবং সাধারণের সচেতনতা থেকে যাতে সবাইকে এগিয়ে আসার জন্য অনুপ্রেরণা দেওয়া যায়, সেই চেষ্টা করা যায়, সেটা যাতে সামনে আরো বড় করা হয় সেটার জন্য সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সর্বোপরি আমার প্রেস বা বন্ধুদেরকে অনুরোধ, আপনারাও কিন্তু জনগণের সামনে তুলে ধরবেন আগের দিনে যত বিরোধী থাকুক, যত কি বলে বাধা বিধি থাকুক, যে আত্মহত্যার যে প্রবণতা সেটাকে আমাদের নির্মূল করতে হবে, সেই প্রচার থেকে সবাই যাতে এগিয়ে পারে সেটা আমরা থাকবে আপনাদের সামনে তুলে ধরতে পারেন। সবাইকে নমস্কার, ভালো থাকুন। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা, হাম্বাই গুরু মশলা।
সম্পূর্ণ প্রাকৃতিক অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুঁড়ো মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুঁড়ো মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুঁড়ো মশলা। অনেক বেড়ে গেছে। এইটা যেন স্যার 2023 থেকে যেন চালু হয়েছে। শারদীয় শুভেচ্ছা। তো আপনারা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন, আমি শুনেছি আপনারাও আমাদের তরফ থেকে অনেক কিছু বলা হয়েছে। তো ফাইনালি যে জিনিসটা এসে দাঁড়ালো, তো আমি 2-3টে পয়েন্টের উপর কথা বলছি যেগুলি ইন দ্য নাটশেল বলা যায়। প্রথমত পারমিশনের ক্ষেত্রে দেখুন কতগুলি বিষয় আছে। আপনারা জানেন কতগুলি আগেও আমাদের ইতিহাস আছে, কতগুলি প্যান্ডেল ভেঙে পড়েছে, কখনো কোনো ধরনের প্যান্ডেলের নিজে চাপাও পড়েছে। কিছুদিন আগে এসে আপনারা জানেন কৃষ্ণ মন্দিরে এখানে একটা ঘটনা ঘটেছে, সেটা পুরো ভেঙে পড়েছে। তো পারমিশন ফাইনালি আমরাই দিই, কারণ পুজোর সিরিয়াল মেনটেন থেকে আরম্ভ করে পুরো ডাটা যেটা আছে সেটা গভর্নমেন্টকে আমরাই পাঠাই। তো পাঠানোর আগে আমরা যেটা বলি, যেমন আপনার ইলেকট্রিসিটির ক্ষেত্রে আপনি কতটুকু আপনার পুজোর ডেকোরেশন অনুযায়ী বিদ্যুতের ইউনিটগুলি ভাগ করা হয়। আপনি 1000 ইউনিট বিদ্যুৎ না 2000 ইউনিট বিদ্যুৎ দেবেন, সেটা আপনার ডেকোরেশনের উপর হয়। সেটার উপর ইলেকট্রিক ডিপার্টমেন্ট আপনাদেরকে পয়সা সেভাবে ওরা চালান কেটে নেয় এবং পারমিশনও দিয়ে দেয়। সেই ক্ষেত্রে আমরা ওনাদেরকে বলতে পারবো না যে আপনারা সাথে সাথে দিয়ে দেবেন। সেখানে আপনাদের যাওয়া দরকার, আপনাদের সেই এস্টিমেট দেওয়া দরকার, আদারওয়াইজ ওরা এটা করতে পারবেন না। হ্যাঁ, আপনাদের কাজটা যেন ত্বরান্বিত হয়, মানে আপনারা যাতে বারবার ঘুরতে না হয়, সেই ক্ষেত্রে আমরা সেন্ট্রালি সবার সাথে আমরা বিশেষ করে আমাদের এসপি সাহেব, ডিএম সাহেব, ওনাদের কাছে আমরা বলবো সমস্ত দপ্তরের অধিকারী যারা আছে ওনাদেরকে যাতে স্পেশালি মেসেজ দেওয়া হয়, যাতে ওনারা আপনাদের ক্ষেত্রে যাতে আলাদা একটা সেল খুলে, দুর্গাপুজো পারমিশন সেল বলে খোলা থাকলে আপনাদেরকে ঘুরতে হবে না, এখানে পার্টিকুলার লোক বসে থাকলে আপনাদের কাজটা খুব দ্রুত হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমি আপনাদের আজকে অ্যাকচুয়ালি আসন্ন দুর্গাপূজা, যেটা আপনারা জানেন আজকে দুর্গাপূজা শুরু হচ্ছে, তো দুর্গাপুজোর দিনগুলিতে যাতে শান্তিপূর্ণ পরিবেশ এবং মানুষ যাতে নিশ্চিন্তে পুজোগুলি দর্শন করতে পারে সেই জন্য একটা পরিকল্পনা, একটা প্রস্তুতি মিটিং ছিল। সেখানে আমরা আইন শৃঙ্খলা এবং বিভিন্ন ক্লাবের যে সমস্যাগুলি আছে সেগুলি আমরা শুনেছি। আমাদের তরফ থেকে বেজিক কাজগুলি আমরা করে ওনাদেরকে সহযোগিতা করতে পারবো সেই প্রতিশ্রুতি আমরা দিয়েছি। এবং পুজো উপলক্ষে কিছু কিছু নিয়ম যেগুলি সমস্ত ক্লাবকে মানা উচিত সেগুলি আমরা বলেছি। নেশার দিকটা নিয়ে কী কী উঠে সেই ব্যাপারে আলোচনা হয়েছে। নেশার দিকটা নিয়ে ওনারা আমাদেরকে সহযোগিতা করবেন আর আমাদেরও সহযোগিতা থাকবে। এই পারমিশন নিয়ে অনেক কিছু সমস্যা আছে। পারমিশন নিয়ে ব্যাপারটা হচ্ছে বিভিন্ন দপ্তর থেকে এদের পারমিশন নিতে, ওনাদের বক্তব্য হচ্ছে বিভিন্ন দপ্তর থেকে পারমিশন না নিয়ে ওনারা এক জায়গা থেকে যদি পারমিশন নেন তাহলে কিন্তু বিষয়টা এভাবে সম্ভব না, কারণ বিভিন্ন দপ্তর বিভিন্ন বিষয় নিয়ে পারমিশন দেয়। ইলেকট্রিসিটি নিয়ে, পিডব্লিউডি তার রাস্তা নিয়ে, ওয়াটার সাপ্লাইয়ের মতো করে এটা এইভাবে সম্ভব না। আমাদের কাজ হতে খুব সহজে, সেই জন্য আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলবো, এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কতটা ক্লাব রয়েছে আপনাদের পূর্ব থানা এলাকায়? পূর্ব থানা এলাকায় অলমোস্ট 100 এবং সে কতটা ক্লাব অংশগ্রহণ করেছে জানতে হবে, তবে নট লেস দেন 80। থ্যাংক ইউ। আমি একটা কোম্পানিতে দিলাম, তুমি নিলে তোমার আমি আমার দ্রুত মানে ইনফরমেশনটা যাতে শেয়ার করতে পারে, যাতে ওই একজন বলেছেন যে কুমারঘাটের নজর রাখবো, আমরা আছি, আপনারা আছেন, সবাই মিলে করতে হবে। যাতে ওইটা পুলিশ তো আপনাদের মিলে করতে হবে, এনফোর্স যাতে না করতে হয়। আমরা গতবার যেরকম এবং আপনাদের যাতে দুর্গাপূজা যাতে শুভ হয় এই আশা রাখি। নমস্কার। আমরা পূজার আগে চেষ্টা করবো জরুরি পরিষেবার যা যা দরকার হয় এরকম একটা লিস্ট তাদেরকে আমরা তাদের মোবাইলে আমরা এই যে আজকের এই আমাদের মোবাইল যারা জরুরি পরিষেবার নাম্বারগুলি, যেমন ওসি, আউটপোস্ট, ওসি পুলিশ স্টেশন, আপনার অ্যাম্বুলেন্সের নাম্বার বা ফায়ার দপ্তরের নাম্বার, আমরা এগুলি সম্পাদক, সভাপতি বা এখানে যারা যারা উপস্থিত হয়েছে তাদেরকে আমরা হোয়াটসঅ্যাপ করে আমরা অল টাইম এখানে উপস্থিত আমরা পুলিশ প্রশাসনের সাহায্য পাবেন। আপনারা যেখানে ক্রাউড বেশি হয় এখানে পুলিশ এসিস্ট্যান্ট বুথ হবে, রামনগর সংঘের সামনে হয়, আপনার চিত্তরঞ্জনের এখানে হয়, জন্মপুরেও করি আমরা পুলিশ এসিস্ট্যান্ট বুথ। এগুলি তো সবসময় পুলিশ থাকবে হবে পুলিশ এসিস্ট্যান্ট বুথ। তাছাড়া আমরা
আমাদের আজকে যে আপনারা সবাই পূজার সময় আমরা উপজেলাটাকে একটা ক্যাম্প বানাই, এখানে প্রচুর ভূমিকা মহিলাদের পর্যন্ত অনেক বেড়ে গেছে। এইটা যেন স্যার 2023 থেকে যেন চালু হয়েছে। শারদীয় শুভেচ্ছা। তো আপনারা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন, আমি শুনেছি আপনারাও আমাদের তরফ থেকে অনেক কিছু বলা হয়েছে। তো ফাইনালি যে জিনিসটা এসে দাঁড়ালো, তো আমি 2-3টে পয়েন্টের উপর কথা বলছি যেগুলি ইন দ্য নাটশেল বলা যায়। প্রথমত পারমিশনের ক্ষেত্রে দেখুন কতগুলি বিষয় আছে। আপনারা জানেন কতগুলি আগেও আমাদের ইতিহাস আছে, কতগুলি প্যান্ডেল ভেঙে পড়েছে, কখনো কোনো ধরনের প্যান্ডেলের নিজে চাপাও পড়েছে। কিছুদিন আগে এসে আপনারা জানেন কৃষ্ণ মন্দিরে এখানে একটা ঘটনা ঘটেছে, সেটা পুরো ভেঙে পড়েছে। তো পারমিশন ফাইনালি আমরাই দিই, কারণ পুজোর সিরিয়াল মেনটেন থেকে আরম্ভ করে পুরো ডাটা যেটা আছে সেটা গভর্নমেন্টকে আমরাই পাঠাই। তো পাঠানোর আগে আমরা যেটা বলি, যেমন আপনার ইলেকট্রিসিটির ক্ষেত্রে আপনি কতটুকু আপনার পুজোর ডেকোরেশন অনুযায়ী বিদ্যুতের ইউনিটগুলি ভাগ করা হয়। আপনি 1000 ইউনিট বিদ্যুৎ না 2000 ইউনিট বিদ্যুৎ দেবেন, সেটা আপনার ডেকোরেশনের উপর হয়। সেটার উপর ইলেকট্রিক ডিপার্টমেন্ট আপনাদেরকে পয়সা সেভাবে ওরা চালান কেটে নেয় এবং পারমিশনও দিয়ে দেয়। সেই ক্ষেত্রে আমরা ওনাদেরকে বলতে পারবো না যে আপনারা সাথে সাথে দিয়ে দেবেন, সেখানে আপনাদের যাওয়া দরকার, আপনাদের সেই এস্টিমেট দেওয়া দরকার, আদারওয়াইজ ওরা এটা করতে পারবে না। হ্যাঁ, আপনাদের যাতে কাজটা যেন ত্বরান্বিত হয়, মানে আপনারা যাতে বারবার ঘুরতে না হয়, সেই ক্ষেত্রে আমরা সেন্ট্রালি সবার সাথে আমরা বিশেষ করে আমাদের এসপি সাহেব, ডিএম সাহেব, ওনাদের কাছে আমরা বলবো সমস্ত দপ্তরের আধিকারিক যারা আছে ওনাদেরকে যাতে স্পেশালি মেসেজ দেওয়া হয়, যাতে ওনারা আপনাদের ক্ষেত্রে যাতে আলাদা একটা সেল খুলে, দুর্গাপুজো পারমিশন সেল বলে খোলা থাকলে আপনাদেরকে ঘুরতে হবে না, এখানে পার্টিকুলার লোক বসে থাকলে আপনাদের কাজটা খুব দ্রুত হয়ে যাবে। সেক্ষেত্রে আমি আপনাদের আজকে অ্যাকচুয়ালি আসন্ন দুর্গাপূজা, যেটা আপনারা জানেন আগে দুর্গাপূজা শুরু হচ্ছে, তো দুর্গাপূজার দিনগুলিতে শান্তি সর্বপ্রথমেই আপনাদের সংবাদ মাধ্যমের সবাইকে আমি আগাম শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি ভারতরত্ন সংঘের পক্ষ থেকে। তাছাড়া ত্রিপুরাবাসীকে শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা ও আমাদের ভারতরত্ন সংঘে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা প্রত্যেক বছরই ভারতরত্ন সংঘ দুর্গাপূজার সময় কিছু না কিছু একটা অভিনত্ব করে থাকি, ত্রিপুরা রাজ্যের জনগণ কিছু একটা ভালো দেখতে পায়। সেই জন্য আমরা প্রত্যেক বছরই ভারতবর্ষের কোনো না কোনো সনাতন ধর্মের উপরে, আমার হিন্দু ধর্মের উপরে কোনো দেবদেবীদের মন্দির এখানে উপস্থাপন করি। এইবার আমরা গুজরাটের নীলকণ্ঠ ধাম যে মন্দিরটা আছে ওই মন্দির আদলেই আমরা এখানে মণ্ডপ তৈরি করছি। বাজেটটাতে কি রয়েছে মূর্তি এবং
প্যান্ডেলের শিল্পীরা কোথায়? প্রথমত বাজেটটা হচ্ছে আমাদের, দেখুন আমাদের বাজেটটা সীমাবদ্ধ থাকে না, কারণ বাজেটটা উপর নিচে হয়, কারণ আমাদের নিজস্ব অনেক মালপত্র আছে। যেমন লাইট অ্যান্ড সাউন্ড সিস্টেম আমাদের ক্লাবের নিজস্ব রয়েছে। তাছাড়া আমাদের প্রত্যেক বছর আমরা যে দুর্গাপুজো করি ওইখান থেকে আমরা বিভিন্ন কাঠ, বাঁশ, আসবাবপত্র, স্টিলের, লোহার শীট ওইগুলি আমরা স্টোর করে রাখি। সেই জন্য আমরা প্রত্যেক বছরই গত বছরটা এই বছর ইউজ করতে পারি, সেই জন্য আমাদের বাজেটটা অনেকটাই কম থাকে। তারপরে একটা বাজেট ধরতে হয়, সেই জন্য আমরা এবার যে 30-35 লাখ টাকার মধ্যে আমাদের বাজেটটা সীমাবদ্ধ রাখছি। আমাদের যে মণ্ডপটা করছে ওইটা নবদ্বীপের শিল্পী ও আমাদের লোকাল শিল্পীরাও আছে। আমাদের প্রতিমা তৈরি করছে আমাদের ত্রিপুরা রাজ্যের আর্ট কলেজের প্রাক্তন ছাত্র জয়ন্ত দত্ত। উনি আমাদের প্রতিমা গত 2-3 বছর ধরে প্রতিমা তৈরি করছেন। আজকে আমাদের এই প্রেক্ষাগৃহে উপস্থিত আছেন আমাদের ক্লাবের অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান কৃষ্ণপদ সরকার মহোদয়, উপস্থিত আছেন ক্লাবের সভাপতি প্রদ্যুৎ চৌধুরী মহাশয়, উপস্থিত রয়েছেন আমাদের পুজো কমিটির প্রেসিডেন্ট ক্লাবের ভাইস প্রেসিডেন্ট দীনেশ সরকার মহাশয়, উপস্থিত রয়েছেন আমাদের ক্লাবের জয়েন্ট সেক্রেটারি পুজো কমিটির সেক্রেটারি রাজু বর্মন, উপস্থিত রয়েছেন ক্লাবের জয়েন্ট সেক্রেটারি সুকান্ত গুপ্ত, উপস্থিত রয়েছেন ক্লাবের সহসভাপতি পুজো কমিটির সহসভাপতি শঙ্কর গুপ্ত মহাশয়, রয়েছেন ক্লাবের পুজো কমিটির সহসম্পাদক চন্দ্র চক্রবর্তী মহাশয়। আপনার নামটা? আমি প্রভাকর ঘোষ, ভারতরত্ন সঙ্গীত সম্পাদক। মূর্তি অন্য ঘন বানানো হইতেছে। এই সাইডেও যাও, কয়েকজন এই সাইডেও যাও, এক লগে জড়ো। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা হাম্বাই গুরু মশলা। সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। আয়োজিত মিটিংয়ে মূলত কি বিষয়ের উপরে আলোচনা হয়? সর্বভারতীয় সেবা দলের বর্ষপূর্তি কর্মসূচি। এই 28শে ডিসেম্বর সেবা দলের বর্ষপূর্তি অনুষ্ঠান হবে। এই উপলক্ষে সর্বভারতীয় সেবা দলের সম্পাদক, উত্তর পূর্বাঞ্চলের ইনচার্জ চন্দন বড়ুয়া এবং ত্রিপুরা সেবা দলের ইনচার্জ সুকান্ত ভট্টাচার্য এরা এসেছেন। রাজ্য সেবা দলের আজকে এখানে সভা ছিল। এই সভায় সেবা দলের বর্ষপূর্তি কর্মসূচি এবং রাজ্যে সেবা দলের সংগঠনকে আরও ব্যাপকভাবে ঢেলে সাজিয়ে রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় সেবা দলের ক্যাডার তৈরি করে এই রাজ্যে
সাধারণ মানুষের তাদের দৈনন্দিন সেবার কাজে তাদের সহযোগিতা করার লক্ষ্যে এবং রাজ্যের যে অগণতান্ত্রিক বাতাবরণ, মানুষের কথা বলার স্বাধীনতা, মানুষের কর্মসংস্থানের এবং এই রাজ্যে বিভিন্ন প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে যে অর্থনৈতিক দুর্নীতি, রেগা সহ নানা কাজে যেভাবে জনগণ উপেক্ষিত, এই বিষয়গুলি সামনে রেখে সেবাদল কর্মীরা প্রতিনিয়ত বিভিন্ন পঞ্চায়েতে, বিভিন্ন ভিলেজে তারা যাবে এবং জনগণকে সতর্ক করবে, জনগণকে নিয়ে আন্দোলনের মাধ্যমে তাদের অধিকার আদায় করবে। এটাই হলো মূল লক্ষ্য। একটা রেজিমেন্টেড ফোর্স, একটা ডিসিপ্লিন ফোর্স কিভাবে কংগ্রেস দলে তৈরি করে মানুষের কাজে লাগানো যায়, এটাই হলো সর্বভারতীয় সেবা দলের মূল লক্ষ্য। এই লক্ষ্যে আমাদের রাজ্য কাজ শুরু করেছে। লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় কমিটির বৈঠকে আপনি যাচ্ছেন, রাজ্যের ব্যাপারে কি বক্তব্য থাকবে আপনার? না, আমরা যেন এই রাজ্যে আগামী লোকসভা নির্বাচনে লড়াই করতে পারি এবং এই রাজ্যে বিজেপির যে জনগণের যে অনাস্থা, সাধারণ মানুষের যে বিজেপি বিমুখতা, এটাকে তুলে ধরে আগামী দিন লড়াইয়ে যেন আমরা কংগ্রেস দল এখানে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি, এই বিষয়গুলি নিয়ে আলোচনা হবে। এবং বর্তমান যে নির্বাচনে আমরা যেটা পরিলক্ষিত করেছি, দুটো বাই ইলেকশন, সারা দেশের চিত্র আর ত্রিপুরা রাজ্যের চিত্র হলো ভিন্ন। ত্রিপুরা রাজ্যে গণতান্ত্রিক উপায়ে নির্বাচন সংগঠিত করা এটা কোনোভাবেই সম্ভব হয় না। এর আগেও আমরা দেখেছি যে এই রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী উনি ভোটে দাঁড়িয়ে ওনার নির্বাচনী এলাকায় বহিরাগতদের প্রবেশ করিয়ে কিভাবে মানুষের ভোট লুট করে নির্বাচনে জয়লাভ করেছে। বিগত দুটি উপনির্বাচনও আমরা দেখলাম নির্বাচনকে প্রহসনে পরিণত করে তারা এই নির্বাচনের জয়লাভ সূচিত করেছে। এটা কোনোভাবেই ফলাফল হতে পারে না যে 6 মাস আগে যেখানে একটা বিধানসভা আসনে 5,000 ভোটে যারা হেরেছে, আজকে সেই বিধানসভাতে বিরোধী ক্যান্ডিডেট বা প্রতিদ্বন্দ্বী ক্যান্ডিডেট 5,000ও ভোট পায়নি। এটা জনগণের এত বড় তাদের অধিকার খর্ব করা বা তাদের গণতান্ত্রিক রায়কে উপেক্ষিত করা, এটা চরম শিক্ষা তারা পায়। তবে আমি বলবো যে নির্বাচনে লড়াই করতে গেলে একটু নিজেদেরকে সক্রিয় করে লড়াইয়ের ময়দানে থাকতে হবে। যারা শুধু লড়াইয়ের জন্য লড়াইয়ের ময়দানে থাকতে চান, এটা কিন্তু ঠিক হবে। আমরা ইন্ডিয়া জোটকে শক্তিশালী করার লক্ষ্যে ত্যাগ করেছি, কিন্তু এটা বারবার আপনি কি বলতে চাইছেন যে বামফ্রন্ট সেইভাবে লড়াই করতে পারেনি উপনির্বাচনে? লড়াইটা আরো বেশি সংঘবদ্ধ হওয়া উচিত ছিল, সবাইকে নিয়ে লড়াইয়ের ময়দানে থাকা উচিত ছিল। বিশিষ্ট সমাজসেবক শ্রীমুকুন্দ মহোদয়, তো এখানে আপনারা সপরিবারে সব বন্ধু বান্ধব উপস্থিত আমাদের অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের জনপ্রিয় কাউন্সিলর, আমাদের মধ্যে আরো যিনি একজন অতিথি এখানে উপস্থিত থাকার কথা, আমরা এখানে অভিযোগ করি
আসেন মঙ্গল প্রতিযোগিতায় 3 নং ওয়ার্ডের উদ্যোগে মাননীয় যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতায় অতিথি হিসাবে আমাদের কাছে উপস্থিত আজকের এই সভা, এই মনসা মঙ্গল। তো আজকের এই অনুষ্ঠানের শুরুতে আমি এই স্বাগত আলোচনা রাখার জন্য আমাদের 3 নং ওয়ার্ডের রাখার জন্য অনুরোধ রাখছি। সবাইকে মনসা মঙ্গল প্রতিযোগিতা, সেই মনসা মঙ্গল প্রতিযোগিতায় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পৌর নিগমের 3 নং ওয়ার্ড অন্তর্ভুক্ত এবং ওয়ার্ডের যিনি আপনাদের দ্বারা নির্বাচিত আশীর্বাদ যিনি করেছেন তাকে সেই জগদীশ দাস, আমাদের এমএসি মেম্বার। ওনার উদ্যোগে যে মনসা মঙ্গল প্রতিযোগিতা অনুষ্ঠান আজকে শুরু হয়েছে, আমি সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানে আমি বললাম যিনি উদ্যোক্তা, আমার সাথী আগরতলা পৌর নিগমের এমআইসি সদস্য, আপনাদের সকলের প্রিয় শ্রী জগদীশ দাস মহোদয় মঞ্চে আছেন। জগদীশবাবুকে ধন্যবাদ জানাই এই কারণে, জগদীশবাবুকে আপনারা নির্বাচিত করেছেন, আশীর্বাদ করছেন কাজ করার জন্য। কি কাজ করবেন? রাস্তা, ট্রেন, নিকাশি ব্যবস্থা, আলোর ব্যবস্থা, আপনাদের বিভিন্ন সমস্যাগুলি বা চাহিদাগুলি বা যেগুলি আপনারা চাইছেন সেগুলি করার জন্য। কিন্তু জগদীশবাবু আমি অনেকগুলি প্রোগ্রামে এসেছি, এটা একটা অভিনব প্রোগ্রাম আমি বলবো। এই প্রথমবার এটা করেছে যে সিস্টেমের বাইরে গিয়ে অন্য মানুষের যে অন্য বোনদের মাদের যে আরো চাহিদা আছে এটা অনুধাবন করছেন, যেটা মনসা মঙ্গল প্রতিযোগিতা কাজ উনি করছেন। আমার আগরতলা আমাদের 11টা ওয়ার্ডের মধ্যে জগদীশবাবু অনেক বেশি কাজ করছেন, অনেক বেশি প্রোগ্রাম এবং অনেক বেশি দায়িত্ববান। প্রতিদিনই আমাদের সঙ্গে অফিসে যান, যোগাযোগ করেন, চেষ্টা করেন বিভিন্ন পর্যায়ে। শুধু আগরতলা পৌর নিগমে না, আমার যতটা জানা আছে এই এলাকার মধ্যে প্রায় 5 কোটি টাকার উপর কাজ হয়েছে বিভিন্ন দপ্তর, পৌর নিগমের না পিডব্লিউডি, নগরায়ণ দপ্তর, এমএলএ, এমপি ফান্ড উনি চেষ্টা করে আপনাদের সমস্যার সমাধান করার জন্য। পাশাপাশি এটাও লক্ষ্য রেখেছে যে আমাদের এছাড়াও কিছু আমাদের মনের খোরাক আছে, যারা আমরা ধর্মবান, যারা হিন্দু সনাতন ধর্মকে বাঁচিয়ে রাখার আমরা চেষ্টা করছি। কারণ এই দেশকে দেখবেন চক্রান্ত চলছে, হিন্দু ধর্ম সনাতন ধর্মের আক্রমণ হওয়ার চেষ্টা করছে, ধর্মকে সনাতন ধর্মকে বিনষ্ট করার একটা প্রক্রিয়া শুরু হয়েছে। তার থেকে রক্ষা করতে হলে এই ধরনের অনুষ্ঠান প্রতিটি এলাকা, প্রতিটি পাড়ায় মহল্লায় করতে হবে। আমাদের হিন্দু সনাতন ধর্মের দিকে একত্রিত করতে হবে, যাতে কোনো চক্রান্ত আমাদের মধ্যে, ঐক্যের মধ্যে, সম্প্রীতির মধ্যে, সম্প্রদায়ের মধ্যে বিভেদ করতে না পারে। কাজে এই ধরনের মনসা মঙ্গল প্রতিযোগিতা, কারণ মনসা মঙ্গল, মনসা মা মনসা আমাদের রাজ্যে অনেকখানে পূজিত হন। আমরা ধার্মিক, আমরা ধর্মপ্রিয় মানুষ যারা, আমরা হিন্দু ধর্ম যারা যুক্ত আছি, তারা কিন্তু প্রতি বাড়িতে পুজো করতে না পারলেও কিন্তু পাঠ করানো 1 মাস ব্যাপী একটা অনুষ্ঠান হয় প্রতি বাড়িতে। এটা একটা কিন্তু শুধু প্রতীকী পুজো বলবো না, এই মায়ের আরাধনার মাধ্যমে আমাদের মধ্যে সম্প্রীতি বাড়ে। যখন আমরা দেখি আমার আগরতলা, আমার পাড়ার রামনগর দেখি বিভিন্ন জায়গা থেকে 1 মাসের মধ্যে যখন মনসা পাঠ শুরু হয় মনসা মঙ্গলের, তখন দেখি বিভিন্ন জায়গায় অটো করে, গাড়ি করে, বিভিন্ন প্রান্ত থেকে অন্যান্য যখন জিজ্ঞেস করি জিনিয়া, কোথাও বলে যে রানীবাজার, কোথাও মোহনপুর, এই মা বোনেরা এসে আমাদের রামনগর, কৃষ্ণনগর, জয়নগরে তারা কিন্তু পুজো পাঠ করবে। কারণ তাদের মধ্যে কিন্তু আমাদের সম্পর্ক ছিল। আজকে যারা মনসা মঙ্গলে অংশগ্রহণ করবেন তারা বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় থাকেন, কিন্তু আজকে কিন্তু আমরা সবাই একত্রিত মত বিনিময় করবো এবং নিজেদের আচার আচরণ কথাবার্তা বলবো। তাতে কি হয়, আমাদের মনের জীবনে একটা আনন্দ বৃদ্ধি পায়, পাশাপাশি আমাদের ধর্মকে শক্তিশালী করার জন্য আমাদের যেগুলি ছোট ছোট ভুল ভ্রান্তি বা কি করা উচিত এটা আলোচনার মাধ্যমে হয়। কাজে এই ধরনের অনুষ্ঠান আগামী দিন আছে প্রথমবার করেছেন জগদীশবাবু, আমি বিশ্বাস করবো মায়ের আশীর্বাদ থাকবে। আগামী দিনে আরো বড় করে ব্যাপকভাবে আপনারা করবেন। আমি চাইবো সমাজের প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি মানুষের যে চাহিদা, সবাই এক চাহিদা না, অনেকে যারা ধর্মের সঙ্গে যুক্ত আছেন বা পুজো অর্চনা থাকেন, মা বোনেরা অত্যন্ত জগদীশবাবুকে আশীর্বাদ করবেন। আপনাদের আশীর্বাদ যারা এটা করেছেন তাদের মনে খোরাক আপনারা উপলব্ধি করে তাদেরকে দিয়েছেন। তাদের প্রত্যেকটি মানুষের অনেক অনেক চাহিদা সব দিকে থাকে, কারোর ধর্মের দিকে, কারোর কর্মের দিকে। আমাদের একমাত্র দেশ, বিশেষ করে বলবো নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যখন কেন্দ্রীয় সরকার 2014 থেকে শুরু হয়েছে এবং আমাদের এখানে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ধর্ম যার ধর্ম করার একটা মহল তৈরি হয়েছে। দেখবেন আমরা অনেকে বলে এই সরকার আসার পর 2018-তে গণেশ পূজা বেড়ে গেছে। এবার তো প্রতি পাড়ায় ক্লাবিং হচ্ছে। এটাতে বলা যায় রাজ্যের শান্তি আছে, শৃঙ্খলা আছে, অর্থ উপার্জন আছে, মানুষ শান্তিতে আছে বলে পুজো করতে পারে। আগে তো আমরা ছিলাম কেন পুজো করতে পারলাম না, পরিবেশ ছিল।
এখন মানুষ তার মনের মতো কাজ করতে পারে, ধর্ম কর্ম যা যেটা ইচ্ছা। কাজে এটাই আমরা চাইবো এই সব পূজা অর্চনার মাধ্যমে সনাতন হিন্দু ধর্মের সমস্ত ব্যবস্থাকে বাঁচিয়ে রাখা, সুদৃঢ় করা, সমৃদ্ধ করা, পাশাপাশি এই এলাকার মানুষের সকলকে নিয়ে শান্তি থাকার জন্য পূজা অর্চনা ধর্ম অনুষ্ঠান করা। মঙ্গলার্থে আমি বলবো জগতের যখন ওনারা নিজের জন্য করেননি, আপনারা যারা আয়োজক তারা আপনাদের নিজের জন্য করেন, আপনারা সার্বিক এই এলাকার সর্ব মানুষের মঙ্গলের কামনায় এই অনুষ্ঠান করছেন। সকলকে অনেক বিশিষ্ট সমাজসেবক শ্রীমুকুল মহোদয়। তো এখানে আপনারা সপরিবারে সব বন্ধু বান্ধব উপস্থিত আমাদের অনুষ্ঠানে। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা হাম্বাই গুরু মশলা। সম্পূর্ণ প্রাকৃতিক অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। সচিব মিস্টার দীপেন্দ্র দত্ত মহাশয়, এছাড়া অন্যান্য মেম্বারগণ, অন্যান্য এই ব্যস্ততার মধ্যেও আজকের যে এক্সিকিউটিভ কমিটির মিটিং ত্রিপুরা যোগা অ্যাসোসিয়েশনের, তাতে সবাই আসার জন্য। আর পুরো ব্যাপারটা আমাদের সংস্থার সচিব মহাশয় খুব বিস্তৃতভাবে সুন্দরভাবে বলেছেন। আমরা চাইছিলাম ত্রিপুরা রাজ্যে যোগাকে আরও ছড়িয়ে দেওয়ার জন্য এবং শুধু এটাকে আগরতলা কেন্দ্রিক না রাখার জন্য। এবং বিগত দিনেও দেখা গেছে আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আমরা চ্যাম্পিয়ন যোগা খেলোয়াড়দের পেয়েছি। সুতরাং যোগাকে পপুলার করার জন্য যোগা অ্যাসোসিয়েশনের একটা প্রয়াস শুধু আগরতলা কেন্দ্রিক পুরো ব্যাপারটাকে না রেখে এটাকে যদি রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়া যায়। বিগত 2 বছরের যে স্টেটমেন্ট সেটা আমরা যেভাবে জানালেন সচিব, সেটা আমরা আগরতলাতে করেছিলাম। এগিয়ে চল সংঘকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, তারা আমাদের পাশে দাঁড়িয়েছিলেন, সাহায্য করেছিলেন। এই বছর আমরা চেষ্টা করছি যে এটাকে যদি আগরতলার বাইরে কোথাও নিয়ে যাওয়া যায়। অলরেডি সাবরুম তাদের ইচ্ছাপত্র, ইচ্ছের কথা আমাদেরকে জানিয়েছেন। আজকে সবাই মিলে আমরা আলোচনা করব। যদি সবাই সম্মত হয়, কমিটি যদি সম্মত হয়, তাহলে হয়তোবা সাবরুম বা ত্রিপুরা রাজ্যের অন্য কোথাও এইবারে স্টেটমেন্ট করার একটা ইচ্ছে। আর আজকের মিটিংয়ের একটা বিষয় যেটাকে সামনে রেখে আমরা সবাই একত্রিত হয়েছি যে ত্রিপুরা রাজ্যে যোগার যে ঐতিহ্য সেটা অত্যন্ত পুরনো এবং যেরকম বিশুদা পাশে বসে রয়েছেন, নিরঞ্জনবাবু রয়েছেন, বা যারা এখানে সবাই আছেন তারা প্রত্যেকেই ক্ষেত্রে যোগাকে নিয়ে প্রচুর কাজ করেছেন এবং ত্রিপুরার কে ভারতবর্ষের মানচিত্রে পরিচিত করেছেন। বিগত বছরগুলিতে আইদার আমরা চ্যাম্পিয়ন বা রানার্স হয়েছি। এই বছরও আমরা চাইব যে আমরা যাতে ন্যাশনাল মিটে আমরা যাতে চ্যাম্পিয়ন হতে পারি, আমরা যাতে ভালো রেজাল্ট করতে পারি, সেরা যাতে ত্রিপুরা রাজ্য থেকেই হয়, সেই বিষয়ে নজর রাখতে গিয়ে আমাদের হয়তোবা আমাদের যে ডিস্ট্রিক্ট লেভেল মিট বা স্টেট লেভেল মিটগুলোকে একটু আগে করে নেওয়া এবং তার ফলে আমরা একটা হয়তোবা একটা কোচিং ক্যাম্প বা ট্রেনিং আমরা নিজেদের মধ্যে রাখতে পারবো, যাতে করে আধুনিক যে নিয়ম কানুনগুলো যোগাতে এসে গেছে সেই মতো করে আমাদের খেলোয়াড়রা প্রস্তুত হতে পারে এবং তারা যাতে ভালো রেজাল্ট করতে পারে। আমরা আমাদের এই প্রিয় চ্যানেলের মাধ্যমে সবার কাছে এই শুভেচ্ছা চাইব যাতে তারা সবাই আমাদের এই যোগা খেলোয়াড়দের পাশে থাকেন বা এই প্রয়াসের পাশে থাকেন, যাতে করে ত্রিপুরা রাজ্যের যে যোগার যে ইতিহাস বা ঐতিহ্য সেটা যাতে বর্তমানেও বজায় থাকে এবং ভবিষ্যতে চলতে থাকে। যারা এসছেন
আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, তাদেরকে আবারও স্বাগত জানাই আজকের এই মতামত বা বিনিময়ের জায়গাতে। এবং আমাদের এই চ্যানেলের মাধ্যমে সবাইকে ধন্যবাদ জানাবো বিগত বছরগুলিতে যেইভাবে আমাদের পাশে ছিলেন। এই বছরও আপনারা একইভাবে পাশে থাকবেন, যাতে করে আমাদের রাজ্য দল ন্যাশনাল মিটে গিয়ে ভালো ফল করতে পারে, ভালো রেজাল্ট করতে পারে। ধন্যবাদ। পক্ষ থেকে শ্রদ্ধা, ভালোবাসা এবং প্রণাম জানাচ্ছি। We want justice. We want justice. We want justice. We want. আমরা কোনো রেজাল্ট পাচ্ছি না, মাননীয় মুখ্যমন্ত্রী জবাব চাই। 3 বছর অতিক্রান্ত হওয়ার পরে আমরা কোনো রেজাল্ট পাচ্ছি না, মাননীয় মুখ্যমন্ত্রী জবাব চাই। 3 মাস অতিক্রান্ত, এখনো মেরিট লিস্ট কেন? We want justice. 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 আমি একজন জেআরবিটি পরীক্ষার্থী। অনেকদিন হলো জেআরবিটি প্রসেস কমপ্লিট করে না। সি এর পরীক্ষা হয়েছে, সি এবং ডি এর থিওরি পরীক্ষা হয়েছে, সি এর ভাইবা হয়েছে, কিন্তু রেজাল্ট যাতে তার 2 বছর 9 মাসের উপর অতিক্রান্ত হয়ে যাচ্ছে, এটা প্রসেস কমপ্লিট করে না। আমরা অনেক মানসিক অবসাদে ভুগছি এবং অনেক কষ্ট পাচ্ছি। আমাদের যাতে চাকরি বাকরি হয়, আমরাও যাতে কিছু পাই। নতুন গভর্নমেন্ট আসার পর বেকাররা কিছুই পাচ্ছে না। ডি এর ইন্টারভিউ যাতে স্টার্ট করে, সি এর রেজাল্ট দিয়ে, এটাই চাই। জিআরবিটির প্রচেষ্টা যাতে তাড়াতাড়ি কমপ্লিট করে। আপনারা আজকে এখানে? দাদা অসংখ্য ধন্যবাদ আমাদের আবার আপনারা শোনার জন্য, আপনাদের আসার জন্য। দেখুন, আপনারা তো সবাই অবগত আছেন 2021-এর অগাস্ট মাসে আমাদের এক্সাম হয়েছে, ঠিক আছে? তারপর কেস হলো অনেক তাল বাহানা, অনেক কিছুর পরে নভেম্বর 2022-এ আমরা রেজাল্টটা পাইছি। তারপর ইন্টারভিউ শুরু হয়েছে গ্রুপ সির জন্য। ফাইনালি জুন 6, 2023 ইন্টারভিউ ফর গ্রুপ সি শেষ হয়েছে। গ্রুপ ডির ইন্টারভিউ এখনও বাকি। তো দেখুন, জুনের 6 তারিখ ইন্টারভিউ শেষ হওয়ার পরেও আজ অবধি আমরা মেরিট লিস্টটা পাইলাম। জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, আজকে 10 তারিখ, 3 মাস হয়ে গেছে। আমরা টিপিএসসি যে সময় ইন্টারভিউ শেষ হয় 1 মাসের মধ্যে মেরিট লিস্ট ডিক্লেয়ার করে দেয়, ম্যাক্স টু ম্যাক্স 1 মান্থ। আমাদের জিআরবিটির বেলায় অন্যরকম কেন? মাননীয় মুখ্যমন্ত্রী পরপর আমাদের রিপ্লাই দেয়, হঠাৎ, খুব সত্তর। কিন্তু আমরা যে 3 মাস ধরে আমাদের যে রাতে ঘুম নেই, আমাদের যে দিন অতিবাহিত হচ্ছে না, আমরা যে কীরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে আমাদের দিন পার হচ্ছে, এটা কি মাননীয় মুখ্যমন্ত্রী উপলব্ধি করছেন? আমরা আমাদের যদি কেউ এই যে প্রতিনিয়ত ডিপ্রেশনের মধ্যে যাচ্ছে, যদি কেউ কোনো ভুল স্টেপ নিয়ে নেয়, ঠিক আছে, কারণ মানসিক অবসাদের মধ্যে দিয়ে মানুষ অনেক কিছু করতে পারে, তাহলে এর দায়িত্বটা কে নেবে? ঠিক আছে? তবে তারপর দেখুন, আমরা একটা শুনেছিলাম অগস্ট মাসের থেকে গ্রুপ ডি ইন্টারভিউ শুরু হবে, তার জন্য কিন্তু একটা উপনির্বাচন এসে গেল, ঠিক আছে? যাক, 1 মাসে উপনির্বাচন শেষ হয়েছে, 1 মাসের রেজাল্টও পায় না। আমাদের মানে পরীক্ষার বেলায়, আমাদের এক্সামের বেলায় তো এরকম না, 3 মাসও লাগতে পারে, 5 মাসও লাগতে পারে। আচ্ছা যাক, তো গ্রুপ ডি নভেম্বর, আচ্ছা জিআরবিটি প্রসেসটার যে সময়সীমা আছে নভেম্বর 2023-এ শেষ হওয়ার কথা, গ্রুপ ডি ইন্টারভিউ এখনও বাকি। আজকে সেপ্টেম্বর 10, ঠিক আছে, মাঝখানে পূজা আছে। তো গভর্নমেন্ট কি নভেম্বর মাসের মধ্যে ইন্টারভিউটা নিতে পারবে? গ্রুপ ডি 15,000 ক্যান্ডিডেট, নাকি আবার এক্সটেন্ড করবে? অলরেডি 2 বার এক্সটেন্ড করার পরেও গভর্নমেন্ট কি পারবে এটা আমাদের সময়টা আমাদের শেষ করতে? আচ্ছা যাক, তো গভর্নমেন্টের কাছে তবু আমরা রিকোয়েস্ট করবো, আপনারা চাইলে সব কিছু করতে পারেন, এই সময়সীমার মধ্যে এটা শেষ করে, গ্রুপ ডি ইন্টারভিউ শেষ করে গ্রুপ সি মেরিট লিস্ট ইমিডিয়েট দেওয়া দরকার। কারণ আমাদের সিচুয়েশনটা অনেক খারাপ পজিশনে আছে স্যার। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আওয়ার সিচুয়েশন, বিকজ ইটস সিরিয়াস। অ্যান্ড গ্রুপ ডি ইন্টারভিউটা যাতে এই যতটুকু সময় আছে এর মধ্যে মিশন মোডে, আমাদের গভর্নমেন্ট মিশন মোডে অনেক কিছু করতে পারে, ঠিক আছে, অনেক কিছু করতে পারে। আমরা এটা উপলব্ধি করছিও রিসেন্টলি, অনেক কাজ হয়েছে আমাদের ত্রিপুরায় মিশন মোডে। তাহলে কেন একটা ইন্টারভিউ সম্ভব হবে না?
অবশ্যই সম্ভব, ঠিক আছে? তো এটা নেন স্যার, এই 4,910টা পোস্ট আপনারা যে ডিক্লেয়ার করছেন, অবশ্যই আমাদের এক্স-সিএম মাননীয় বিপ্লব কুমার দেব উনি এটাকে অনেক মানে যুবকদের প্রতি যে ওনার কতটুকু একটা মানে সহানুভূতি অবশ্যই আছে, ওটা ওনার এই ড্রাইভটা থেকে আমরা উপলব্ধি করতে পারছি। তো কিন্তু ঘটনার দুর্ভাগ্যের বিষয়টা এখনো এটা কমপ্লিট হয়নি, ঠিক আছে? তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানিক শাহ, হ্যাঁ, ওনাকে অ্যাকচুয়ালি আমরা অনেক শ্রদ্ধা করি। কেন দেখুন, ওনার নামের আগে 2টা টাইটেল আছে, প্রফেসর। যে সময় আমরা শুনি না এই ওয়ার্ডটা, তখন আমাদের সব টিচারের কথা আমাদের মনে আসে, আমরা সব টিচারকে ফোন করি, ওই দিক থেকে আমরা ওনার প্রতি রেসপেক্ট, ঠিক আছে? তারপর আরেকটা টাইটেল আছে ওনার ডক্টর, সেম আমাদের জীবন বাঁচায় আমাদের ডক্টর, ওই দিকটাও ওনার প্রতি আমাদের অনেক রেসপেক্ট। তারপর লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের সুপ্রিম হেড অফ দ্য স্টেট, দ্যাট ইজ দ্য সিএম পোস্ট, ঠিক আছে? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানিক শাহ হোল্ড করছে, তো ওটার প্রতি তো এক্সট্রিম রেসপেক্ট অবশ্যই আছে। স্যার kindly request you, please complete this 4,910 posts. It actually very important for our state economy. Thank you. Justice, we want justice, we want justice, we want justice, we want. মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা, হাম্বাই গুরু মশলা। সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। না, তোমরা তো প্রথমবার তোলা হয়েছে, তারা গার্লসের কর্ণাটক যাচ্ছে। আজকে আমরা জার্সি ফুটবল অফিসিয়াতে আসছি এবং আমরা যারা যাচ্ছেন সবাইকে আমরা ক্লিকের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আশা করি আমরা এবার ভালো রেজাল্ট করব, এই আশা নিয়েই আমাদের টিম যাচ্ছে, ভালো খেলবে এবং সবাই যাতে সুস্থ থাকে, সবাই খেলে সুস্থভাবে জয় নিয়ে যাতে ফিরে আসে, এটাই করতেছি। আমরা সবাই এসিতে পাঠাইতেছি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম টিএফের পক্ষ থেকে সবাইকে আমরা এসি কোচে পাঠাচ্ছি আমরা কর্ণাটকের বেলগাম। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা, হাম্বাই গুরু মশলা। সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। আমি পূর্বতনবাড়িতে থাকি। এটা আমি বানিয়েছি মেস্টিক দিয়ে, প্রায় 5,000টা মেস্টিক ইউজ হয়েছে এর মধ্যে। এটা হলো আমাদের সদস্য প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির পোর্ট্রেট। এটা 14 ইঞ্চি উচ্চতাতে আর প্রস্থ হচ্ছে 11 ইঞ্চি। এটাকে বানাতে আমার প্রায় 20 দিন সময় লেগেছে। কিভাবে আপনার আসলো মাথায় বা খেয়াল আসলো যে এটা আঁকবেন বা মেস্টিক দিয়ে বানাবেন? এটা আমি মেস্টিক দিয়ে অনেক কিছু বানিয়েছি। তো এটা আমার তরফ থেকে সরাসরি প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে একটা উপহার, ওনার জন্মদিন উপলক্ষে। তাই আমি নিজের হাতে ওনাকে এই জিনিসটা উপহার দিতে চাই। তাই সরকারের কাছেও আমার একটাই আবেদন, যাতে কোনো একটা কিছু করে, যাতে আমাকে প্রধানমন্ত্রীর সাথে একটু দেখা করিয়ে যাতে এই জিনিসটা আমি দিতে পারি, এই জিনিসটা একটু দেখতে। আপনার নাম? আমার নাম বিজয় দেবনাথ। এই জায়গাটার নাম? এটা পূর্ব চানমারি, আগরতলা, ত্রিপুরা ওয়েস্ট।
অবস্থিত রামকৃষ্ণ মিশন ও মঠ প্রতিষ্ঠান ক্ষেত্রে যে শিক্ষক দিবসের মতো আমরা এবারে অনুরোধ করব আমাদের যারা মঞ্চে উপবিষ্ট আমাদের অতিথিবর্গ রয়েছে প্রত্যেকে অনুরোধ করব আপনারা আমাদের অ্যাসোসিয়েশনকে আপনারা প্রদান করেছেন। এই অ্যাসোসিয়েশনের মাননীয় সভাপতি শ্রী রাজেশ দত্ত মহোদয় মঞ্চে আছে, তাদেরকে সম্বোধিত করা হয়েছে। এই রাজ্যের বিশিষ্ট গুণীজনরা, বিশেষ করে এখানে ছাত্র পরেশ চন্দ্র চক্রবর্তী প্রাক্তন যিনি প্রধান শিক্ষক ছিলেন, আমি ওনাকে অনেকদিন জানি, উনি রামকৃষ্ণ মিশনে রানী খামারের দায়িত্বে আছেন। আমি অনেকবার গিয়েছি, আমার আজকে সৌভাগ্য হয়েছে ওনার সান্নিধ্য পাওয়া। আছেন জগদীশ গঙ্গোত্রী, যিনি প্রফেসর, আমাদের রাজ্যে সকলের পরিচিত বিশিষ্ট শিক্ষাবিদ। আছেন ধনঞ্জয় চৌধুরী, যিনি ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের মাননীয় সভাপতি। আছেন শ্রীমতী অনামিকা দেবমান মহোদয়া, প্রধান শিক্ষিকা বিজয় কুমার বালিকা বিদ্যালয়ে, যিনি আজকে শিক্ষক দিবস উপলক্ষে এই ধরনের একটা অনুষ্ঠান করা হয়েছে। কারণ গত 5ই সেপ্টেম্বর সারা দেশের সঙ্গে সারা রাজ্যের শহরেও সরকারি বেসরকারি বিভিন্ন বিদ্যালয় প্রতিষ্ঠান আমাদের ভারতবর্ষ না পৃথিবীর বড় বড় সর্বশ্রেষ্ঠ দার্শনিক, শিক্ষাবিদ, সমাজ সংস্কারক এবং প্রাক্তন রাষ্ট্রপতি ভারতবর্ষে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিনকে সামনে রেখে শিক্ষক দিবস পালন করা আমাদের দেশে চাপিয়েছে। যথেষ্ট উৎসব উদ্দীপনার সঙ্গে সারা রাজ্যের সঙ্গে উৎসব করা হয়েছে। উদ্দেশ্য একটাই হচ্ছে শিক্ষক দিবসকে সামনে রেখে যেমন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণকে সম্মান জানানোর পাশাপাশি শিক্ষা প্রসার, শিক্ষাকে সমৃদ্ধ করার জন্য যারা এই রাজ্যের গুণীরা আছেন, গুণী ব্যক্তিরা, তাদেরকে সম্মান জানানোর জন্য এই ধরনের অনুষ্ঠান করা হয় শিক্ষক দিবস। বলেছিলেন আলোচনায় প্রারম্ভিক ভাষণে, শিক্ষক দিবসকে সর্বপল্লী রাধাকৃষ্ণন উনি চেয়েছেন যখন ওনার জন্মদিন পালন করার জন্য ওনার যারা শিষ্যরা, ভক্তরা চেয়েছিলেন, তিনি বলেছিলেন আমাকে সম্মান জানানো যদি আদর্শ শিক্ষককে সম্মান জানানো হয়, আমার জন্মদিনটা আদর্শ শিক্ষকের দিবস হিসেবে পালন করার জন্য, সেই হিসাবে জাতীয় শিক্ষক দিবস পালন করা হচ্ছে আমাদের এই রাজ্য হচ্ছে। তো আমি তাদেরকে ধন্যবাদ জানাই যারা এই টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ভালো উদ্যোগ গ্রহণ করেছে, সমাজের প্রতি যারা দায়িত্ব নিয়ে সামাজিক কাজ করে, সমাজের যে দায়বদ্ধতাকে রেখে এবং শিক্ষা ক্ষেত্রে যাদের অবদান আছে তাদেরকে সম্বর্ধনা দেওয়া। শুধু এখানে 5 জনকে দেওয়া হয়েছে বলে সংখ্যাটা এবং না, তাদের মধ্যে সারা রাজ্যের যারা শিক্ষা প্রথায় কাজ করছেন, যারা সম্মানীয় শিক্ষকরা আছেন, তাদেরকে সম্মানিত করা হচ্ছে। 5 জনের প্রত্যেকেই আরও অনেক শিক্ষক শিক্ষিকা যারা আছেন, যাদের অবদান অনেক আছে। ইচ্ছে করলে প্রোগ্রাম করা যায় না, একটা সুন্দর, কিন্তু যারা একটা সম্বোধন দিচ্ছে তারা কিন্তু আমাদের রাজ্যে গুণী শিক্ষক বা অধ্যাপক এবং তাদের একটা ভূমিকা আছে শিক্ষা প্রসারের ক্ষেত্রে। আমাদের দেশেও এখন শিক্ষার ব্যবস্থার ক্ষেত্রে আমল করে শিক্ষার নীতি পাল্টে গিয়েছে। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন আমাদের সরকার গঠন করে, কেন্দ্রীয় সরকার তখন শিক্ষার উপর সবচেয়ে দ্বিতীয় দিয়েছে। শিক্ষার নতুন কেন্দ্রীয় শিক্ষানীতি চালু হয়েছে আমাদের রাজ্যেও 2018 যখন বিজেপি সরকার হয়, সমস্তগুলি বিষয়ের উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে শিক্ষাকে, গুণগত মান করা হয়েছে। শিক্ষাটা কোনো গভীরই শিক্ষানীতি আমাদের সরকার নিয়েছে, যার ফলে বর্তমান আগামী প্রজন্মের যারা স্টুডেন্টরা তাদের কিন্তু অনেক কিছু তাদের পাওয়ার বিষয় হয়ে গেছে। আজকে যারা শিক্ষকরা আছেন তারা আপনারা একদিন ছাত্র ছিলেন, কাজে তখন ছাত্র অবস্থা শিক্ষা গ্রহণ করতে কতটা কষ্টকর ছিল, আর যারা টিচাররা আপনারা এখন আছেন বা আগে যারা ছিলেন তারা তাদের শিক্ষাদান করতে কতটা কষ্ট ছিল। যোগাযোগের ব্যবস্থা বলুন, পরিকাঠামো বলুন, অনেকটাই খুব পরিশ্রম করে তারা কিন্তু কৃতি সন্তান তীব্রতা তৈরি করেছে, যারা আমাদের দেশ পৃথিবীতে সর্বস্থানে তারা ভালো জায়গায় আছে, আমাদের রাজ্যের গর্ব হয়েছে অনেক শিক্ষক শিক্ষিকা। কিন্তু এখন কিন্তু আমাদের পরিবর্তন, এখন যারা শিক্ষাদান করে আপনারা যারা টিচাররা আছেন, এই শিক্ষক সমাজ দ্বারা
তারা কিন্তু এখন শিক্ষাদান করতে শিক্ষার্থী তাদের স্টুডেন্টকে দেওয়ার ক্ষেত্রে উজাড় করে সেক্ষেত্রে কিন্তু অনেক সুবিধাজনক অবস্থা এখন আছে। প্রতিটি পরিকাঠামো ব্যবস্থাপনা মহল তৈরি হয়ে গেছে। ইচ্ছে করি আপনি তার ছাত্রকে আপনার মন মতো আপনার যা আছে বিদ্যা বুদ্ধি সমস্ত দান করতে পারে, সমস্ত সুযোগ সুবিধা আছে। এবং যারা স্টুডেন্ট আছে এখন আমাদের রাজ্যে বা আমাদের দেশে বা পৃথিবীতে বলবো, এখন কিন্তু আগের মতো না, ব্যবস্থাপনাটা এত আমল করে উঠেছে যে শিক্ষা প্রক্রিয়া শিক্ষা গ্রহণ করতে করতে তাদের অনেক সুযোগ আছে। শুধু মনোযোগ করে টিচারদের সাথে থাকতে হবে, সরকার থেকে তাদের থেকে সবটা নিতে হবে। তা আমাদের রাজ্যে একটা পরিবেশ তৈরি হয়েছে। আমি বলবো কাজে সার্বিকভাবে আপনারা যারা শিক্ষক সমাজ আছেন, যারা এখানে উপস্থিত আছেন, তারা যারা আমাদের রাজ্যের ভবিষ্যৎকে তৈরি করে, আমার মনে হয় আপনাদের অনেক পরিশ্রম এবং যে চেষ্টা এটা সফল হয়। আমরা দেখেছি এখন আমাদের যে রেজাল্ট হয় বা আমাদের যে স্টুডেন্টগুলোকে তাদের মেধা বিকাশে একটা সুযোগ এসছে এবং তাদের মেধা প্রকাশ করার জন্য আপনারা পরিশ্রম করছে। আমার আশা থাকবে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের সমস্ত যে নীতি বা সিস্টেম বা ব্যবস্থাপনা তাকে সামনে রেখে আপনারা আমাদের রাজ্যের ছাত্রছাত্রীদের যেভাবে তৈরি করছেন, আগামী দিনে আর ভালো ছাত্র তৈরি করবেন, যারা আমাদের রাজ্যের হয়ে দেশের হয়ে পৃথিবীর সমস্ত জায়গায় তাদের সকল জায়গায় প্রতিষ্ঠিত হবে, রাজ্যের মান উন্নয়ন হবে। পাশাপাশি আমি বলবো সামাজিক আর্থিক সার্বিক দিক দিয়ে একটা স্কুলের প্রকৃত মানুষ তৈরি করার ক্ষেত্রে প্রতিগত বিদ্যার পাশাপাশি তাকে সত্যিকারের মানুষ করবেন, দায়িত্ব কিন্তু আপনাদের। এই কারণে পেশার সঙ্গে বিভিন্ন অংশের মানুষ যুক্ত আছে পৃথিবীতে, দেশে, রাজ্যে, শহরে, কিন্তু শিক্ষা এই পেশাকে সবচেয়ে বেশি সম্মান আমাদের দেশের মানুষ। আমরা জানি শিক্ষা ছাড়া যত যে জায়গায় যারা প্রতিষ্ঠিত আছে প্রথম কাজটা কিন্তু শিক্ষা থাকলে তার চেয়ে যে কোনো জায়গায় সে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। এবং শিক্ষা যে দেশে বেশি শক্তিশালী, যে দেশ এগিয়ে যাচ্ছে আমাদের নরেন্দ্র মোদীর নেতৃত্বে, যে ভারতবর্ষে এখন পৃথিবীতে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী। কাজে আমি বলবো এই শিক্ষা ব্যবস্থাকে আপনারা আরো উন্নত করবেন, আমাদের বিশ্বাস প্রত্যাশা আছে আপনাদের প্রতি। এবং আমি বলবো ছাত্রদের যারা আছে তাদেরকে সর্বং রাধাকৃষ্ণের জীবন আদর্শ করবেন। অনেক গরিব দারিদ্রতার মধ্যে যদি দিশা চিন্তা লক্ষ্য থাকে তবে রাষ্ট্রপতি হয়ে যায়, মানে দেশে না পৃথিবীর বড় দার্শনিক হয়ে যায়। এটা দৃষ্টান্ত যে সর্বপ্রকার রাধাকৃষ্ণ এবং আমাদের যারা গুণীজন আছে, যারা আমরা সম্মানিত করেছি, আমার মনে হয় আমাদের নিজেরা আমরা সম্মানিত করেছি, গর্ব হয়েছে। কাজে আমি এই ধরনের অনুষ্ঠান আগামী দিনে আরো ভালোভাবে করবেন। অবস্থিত রামকৃষ্ণ মিশন ও মঠ প্রতিষ্ঠার ক্ষেত্রে যে শিক্ষক দিবসের মতো আমরা এবারে অনুরোধ করব আমাদের যারা মুখ্য উপবিষ্ট আমাদের অতিথিবর্গ রয়েছে প্রত্যেকে অনুরোধ করব আপনারা অনুরোধ করছি যারা এখনো বাইরে আছে আমাদের মধ্যে, যারা শিক্ষক শিক্ষিকারা এসেছে, যারা বাইরে শিক্ষক সম্বর্ধনা ও সাংগঠনিক আলোচনার সভা 2019 সালে জাতীয় পুরস্কার প্রাপ্ত শিক্ষিকা তথা আগরতলা বিজয় কুমার উচ্চতর মাধ্যমিক মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। অনুরোধ করছি বিভাগের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর ধনঞ্জয় গঞ্জ চৌধুরী মহোদয়কে, অধ্যাপক আমি আমাদের আজকের এই অনুষ্ঠানের উপস্থিত অতিথিবর্গ তথা সমস্ত গুণী শিক্ষক আহ্বান জানাচ্ছি আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের শ্রদ্ধেয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়কে। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ,
গুণমানে সেরা, রান্নার ভরসা, হাম্বাই গুরু মশলা। সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। আমরা আমাদের পার্টি সিপিআইএম বিলোনিয়া মহকুমা কমিটি আজকে আমরা স্টেশনে বিক্ষোভ দেখিয়েছি এবং একই সঙ্গে আমরা স্টেশন মাস্টারের কাছে আমাদের প্রতিলিপি আমরা দিয়েছি। তিনি আমাদের কথা দিয়েছেন যে তিনি ফরওয়ার্ড করবেন আমাদের দাবিগুলো যুক্তিযুক্ত এবং তিনি একই সঙ্গে ব্যক্তিগতভাবে মনে করেন যে বিলোনিয়ায় স্টপেজ হওয়া দরকার এবং তিনি আমাদের কাছে প্রাথমিকভাবে এই স্বীকৃতি দিয়েছেন। এবং এর সঙ্গে সঙ্গে আমরা এই বিষয়টি আমাদের দক্ষিণ জেলার যিনি অধিকর্তা ডিএম সাহেব ওনাকে আমরা অবহিত করব এবং এসডিএম বিলোনিয়া ওনাকেও আমরা অবহিত করব। এই জায়গায় আমরা আজকে মেমোরান্ডাম দেওয়া, আজকের এই বিক্ষোভের মধ্যে দিয়ে আমরা আন্দোলন করছে। যদি আমাদের দাবি সাম্প্রতিক সময়ে ঘোষণা না হয়, পূরণ না হয়, আরো বৃহত্তর আন্দোলন চলবে। একই সঙ্গে আমরা বলছি যে এটা বিলোনিয়াবাসীর স্বার্থ, এখানে কোনো সংকীর্ণ রাজনীতির সুযোগ নেই। সমস্ত দল মত নির্বিশেষে যারা যারা সমর্থন করেন তাদের সকলের সমর্থন নিয়ে আমরা আগামী দিনে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলব। সেখানে দল বা ঝান্ডা ব্যবহার করার প্রয়োজন আছে আমরা মনে করি না। মানুষের সাথে আমাদের লড়াই, মানুষের জন্য আমরা নিবেদিত এবং সেই কারণেই মানুষের স্বার্থ সবার আগে। বিলোনিয়া সহ এই দক্ষিণ জেলা এবং একই সঙ্গে আমাদের সোনামুড়া মহকুমার যাত্রীদের সুরক্ষার প্রশ্ন এবং তাদের সুবিধার প্রশ্নকে মাথায় রেখে কয়েক লক্ষ লোকের যে যোগাযোগের যে ব্যবস্থা, সেই ব্যবস্থা করবার জন্য আমরা এই ডেপুটেশনে মিলিত হয়েছিলাম এবং আমরা সৌহার্দ্যপূর্ণভাবে এই ডেপুটেশন আমরা দিয়েছি। আমাদের দুজন বিধায়ক আছে, আমাদের পার্টির জেলা সম্পাদক বাসুদেব মজুমদার এবং আমাদের বিলোনিয়ার বিশিষ্ট আইনজীবী এবং বর্ষিয়ান আইনজীবী জ্যোতির্ময় সোম, তাদেরকে নিয়ে আমরা এই প্রতিনিধি দলে ছিলাম এবং আমরা সেখানে দেখা করেছি। সকলেই সহ অন্যান্যরা আমরা আজকের যে কর্মসূচি শুরুতে আমি সিপিআইএম মহকুমা সম্পাদক তাপস দত্তকে অনুরোধ করছি বিষয়গুলো করব। এই মেমোরান্ডাম আমরা দেব। আমরা সমস্ত অংশের বিলোনিয়াবাসীর কাছে আবেদন জানাচ্ছি যে লড়াই শুধুমাত্র বামপন্থীদের না, সিপিআইএম এর না, বাংলার সমস্ত স্টেজে স্টপেজ যেমন পাবো তেমনি আমাদের যাত্রী সুরক্ষার প্রশ্নে, যাত্রীদের নিরাপত্তার প্রশ্নে এবং যাত্রীদের আরো ভালো যাত্রী মানোন্নয়নের প্রশ্নে আমরা সেই লড়াইয়ের মধ্যে দিয়ে আমাদের দাবিগুলোকে আমরা ছিনিয়ে আনতে পারবো, আমরা আদায় করতে পারবো। তারই জন্য আগামী দিন গুরুত্ব বেড়েছে। বিলোনিয়া রেল স্টেশনের সমস্ত গুরুত্বকে উপলব্ধি করে এখানে দূরপাল্লার ট্রেনের স্টপেজ, একই সঙ্গে আরো একজোড়া ট্রেন যা চালু হওয়ার কথা ছিল চালু হয়নি তা দ্রুত চালু করা এবং একই সঙ্গে যাত্রীর মান উন্নয়নের সমস্ত জায়গায় আরো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা এই বিষয়গুলোকে যুক্ত করে লড়াইতে আগামী দিনে আমরা থাকবেন। যখন আসবে আমাদের বিক্ষোভ করবে এবং
অ্যাসোসিয়েশনের আজকে পঞ্চম দ্বিবার্ষিক প্রতিনিধিত্বমূলক সম্মেলন। এই সম্মেলনে সমস্ত বিভাগীয় কমিটির পক্ষ থেকে আমাদের যে কার্যকরী কমিটি আছে সমস্ত মহকুমার আজকে তারা এখানে উপস্থিত হয়েছেন। এই প্রতিনিধিত্বমূলক সম্মেলনের মাধ্যমে আমরা আমাদের বিগত দিনের পুস্তক ব্যবসার যে সমস্যা, এই সমস্যা নিয়ে আলোচনা করি এবং এই সমস্যা থেকে কীভাবে উত্তরণ করা যায় এই সম্পর্কে বিষয়গুলো আলোচনা হবে। এই প্রসঙ্গে আপনারা প্রত্যেকে অবগত আছেন যে বিগত 2019 থেকে 2023-22 শিক্ষাবর্ষে এই দীর্ঘ 4-5 বছর রাজ্যের পুস্তক ব্যবসায়ী জগতে বা পুস্তক শিল্পে যে বিশাল চরম দুর্দিন, এই দুর্দিনের মধ্য দিয়ে এগিয়ে আজকে এই জায়গায় আমরা সমাগত হয়েছি। আমাদের চরম পরিস্থিতির মধ্য দিয়েও আমাদের প্রত্যেকটি সদস্য এই জীবিকাকে জীবনের ব্রত হিসেবে গ্রহণ করে এখন আঁকড়ে আছেন এবং সংগঠনের প্রতি গভীর শ্রদ্ধা ভালোবাসা রেখে দূর দূরান্ত থেকে ধর্মনগর থেকে কাঞ্চনপুর, সাবরুম থেকে কমলপুর প্রত্যেকে এখানে আজকে সমাগত। এই দুর্গম পরিস্থিতিকে কীভাবে কাটিয়ে ওঠা যায় আমাদের নিরন্তর প্রচেষ্টা চলছে। এই প্রচেষ্টার অঙ্গ হিসেবে আমরা বিগত যে সরকার ছিলেন সেই সরকারের প্রাক্তন মুখ্য শিক্ষামন্ত্রী ওনার নিকট আমরা বারবার আবেদন করেছিলাম আমাদের পুস্তক ব্যবসাকে গড়তে দিন, সরকার পুস্তক ব্যবসা বন্ধ করুন। আমাদের দাবিকে উনি প্রথমে স্বীকৃতি দিয়েছিলেন, মেনেছিলেন, কিন্তু কার্যক্ষেত্রে উনি আমাদেরকে নিজের প্রস্তাবকে নিজেই ফিরিয়ে নিয়েছেন। আমাদের দাবি মতো উনি কাজ করেননি এবং আমাদের সঙ্গে টাইম কিলিং করেছেন এবং মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছে আমরা 9 বার চিঠি দিয়েছি সাক্ষাৎকারের জন্য। তিনি আমাদের চিঠি কর্ণপাত করেননি, সৌজন্যতাবোধ দেখাননি। কিন্তু আশার আলো বর্তমান যিনি মুখ্যমন্ত্রী আছেন ওনার কাছে আমরা চিঠি দিয়েছি। চিঠি দেওয়ার পরিপ্রেক্ষিতে এবং 2 বার আলোচনা হয়েছে এবং গত 18 জুলাই উনি আমাদের চিঠির পরিপ্রেক্ষিতে ওনার সরকারি দপ্তর আমাদের ডেকে নেন এবং দীর্ঘ বিস্তারিতভাবে আমাদের সুখ দুঃখের যে কাহিনী, বিগত দিনের যে আমাদের অভিজ্ঞতা সমস্ত কিছু ওনার কাছে পরিবেশন করি। উনি শুনেন এবং তিনি আমাদের সঙ্গে সহমত পোষণ করেন এবং তিনি দেখবেন আশ্বাস দিয়েছেন। আমরা বিশ্বাস রাখি এবং মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি শ্রদ্ধা রেখে বলছি, উনি আমাদের এই রাজ্যের পুস্তক ব্যবসায়ীরা যারা আমাদের প্রায় 1700 মেম্বার আছেন এবং প্রায় 5000 পরিবার প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত আছেন, যাদের নুনান্তের পান্তাফুরায় এই অবস্থার মধ্য দিয়ে যাতে আর ভবিষ্যতে না কাটতে হয়। আপনার হাত লাগান না, হাত লাগান, উত্তম ধারাতে হাত ধরেন, ক্যামেরার দিকে চাইেন না, ক্যামেরা না। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। নিজের গড়িতে সঙ্গীত পরিবেশন করবেন সুরাঙ্গীরা শিল্পবৃন্দ। সুরাঙ্গীরার শিল্পবৃন্দ।
সমাপনী অনুষ্ঠানে তিনি মাননীয় উদ্বোধক তথা আমাদের সকলের প্রিয় এই রাজ্যের ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি শ্রদ্ধেয় রাজীব ভট্টাচার্য মহোদয় মঞ্চে আছেন, যিনি কিছুক্ষণ আগে খুব সুন্দরভাবে আলোচনা রেখেছেন আজকের বিষয়বস্তুর উপর। আমাদের ভারতীয় জনতা পার্টির মুখপাত্র এবং ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের মাননীয় ভাইস চেয়ারপারসন শ্রীমতী অস্মিতা মণিক মহোদয়া মঞ্চে আছেন, এই এলাকার সকলের প্রিয় যিনি মন্ডল সভাপতি আমাদের শ্রী চন্দ্রশেখর মহোদয় সহ রক্তদান মহোদয়কে সামনে রেখে এই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময় সরকারি বেসরকারি বিভিন্ন ক্লাব সামাজিক সংস্থা এবং ব্যক্তিগত উদ্যোগও রক্তদান শিবির বা রক্তদান উৎসবের আয়োজন করা হয়েছে। তো আমি প্রথমে এরা বলেছেন যে এটা একটা নতুন ভাবনা যে বুথ লেভেল থেকে রক্তদান শিবিরের আয়োজন করা। আমরা সমস্ত ক্ষেত্রে ওয়ার্ড ক্ষেত্রে বিধানসভা কেন্দ্রিক মন্ডল ভিত্তিক আমরা করেছি, ওয়ার্ড ভিত্তিক বুথ ভিত্তিক কিন্তু আমি নিজেও প্রথম কোনো একটা অনুষ্ঠানে এসেছি যেটা বুথ ভিত্তিক একটা চিন্তা ভাবনা, এটা খুবই সাধুবাদ জানাই। কারণ রক্ত দেওয়ার বিষয়ে নির্বাচনের প্রাককালে এবং নির্বাচনের পরবর্তী সময় আমাদের যে 14টি ব্লাড ব্যাংক 12টি সরকারি 2টি বেসরকারি ব্লাড ব্যাংকে রক্ত স্বল্পতা দেখা দিয়েছিল। আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সারা রাজ্যবাসীর কাছে বিভিন্ন ব্যক্তি বর্গের কাছে বিভিন্ন সামাজিক সংস্থা স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে আবেদন রেখেছিলেন, বিভিন্ন রাজনৈতিক দলের কাছেও যে রক্তদান এগিয়ে এসে এই রক্তের যে যোগান এবং চাহিদার মধ্যে ভারসাম্য রক্ষা করে সেটা রক্তদান শিবির বা উৎসব। তা আমাদের মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে আমাদের রাজ্যের সমস্ত প্রান্ত থেকে ব্যাপক উৎসব উদ্দীপনার সহিত রক্তদান উৎসব বা রক্ত শিবিরের আয়োজন করা হয়। তাই একটা অঙ্গ হিসাবে এটা একটা অনুষ্ঠান আমাদের সভাপতি আহ্বান রেখেছিলেন। একটার দিকে সুন্দর চিন্তা এই দেশে এই রাজ্যে যখন মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের দলীয় তরফ থেকে আবেদন রাখা মানুষ কিন্তু যথেষ্ট সাড়া দিয়েছে, এখনো চলছে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জায়গায় রক্তদান চলছে। আমাদের একটা দিক আমরা এটা লক্ষ্য করেছি, মাননীয় মুখ্যমন্ত্রী আবেদন করার পর সমস্ত ব্যক্তিরা এগিয়ে আসছেন। আর একটা যেটা অর্থনীতি কিছুদিন আগে করোনার সময় কথা বলেছেন, এটা একটা ভালো লাগে। একটা মাত্র রাজনৈতিক দল এই রাজ্যে আমি বলবো যেটা এই রাজ্যের মানুষের কাছে একটা উপলব্ধি বা অনুধাবন যে তারা করোনার সময় কিন্তু আমরাই আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা কিন্তু মাঠে ছিলেন, সরকারের পাশ থেকে সরকারের নিয়ম মেনে সরকারের সহযোগিতা করে দিলেন আমাদের দলের এই কার্যকর্তারা। আমরা অন্য রাজনৈতিক দলকে তখন পাইনি, মানুষের বিপদে তাদেরকে পাওয়া রাজনৈতিক বাদে বা ভোট ছাড়া কিন্তু অন্য দলকে পাওয়া যায় না, যেটা ভারতীয় জনতা পার্টি সেবাই সংগঠন এটা কিন্তু প্রমাণ করেছে। আমাদের রাজনীতি সংগঠনে আমরা সেবা করি মানুষের সামাজিক দায়িত্ব কর্তব্য নিয়ে আজকে রক্তদান উৎসব। যারা রক্তদানে অংশগ্রহণ করেছেন, যে সকল যারা রক্তদান করবেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আমি বলবো তারা তাদের জীবনের শ্রেষ্ঠ কর্ম এবং মানব ধর্ম পালন করেছেন। রক্তের বিকল্প আমরা এখনো তৈরি করতে পারি পৃথিবীতে। রক্তের বিকল্প হচ্ছে আজকের যে মানবতা বা মানবিক যে দৃষ্টিভঙ্গি, এটাই হচ্ছে মানুষের জন্য করা যায় মানুষের এটা হচ্ছে বিকল্প। কাজেই আমি আলোচনা দীর্ঘদিন হবে আমার একটা প্রোগ্রাম আছে, আমাদের মাননীয় সভাপতি উনি একটা অনুষ্ঠানে যাবেন, প্রোগ্রামে যাবেন। কাজেই আমি আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে বিশেষ করে এই 2 নম্বর বুথের মাননীয় সভানেত্রী সকল যারা কার্যকর্তারা আছে, আমাদের যারা কার্যকর্তারা এবং যারা এখানে এই এলাকার যারা সুধী গুণীজনেরা উপস্থিত আছেন প্রত্যেকের সহযোগিতা এবং যারা আমাদের স্বাস্থ্য দপ্তরের ডাক্তারবাবু এবং স্বাস্থ্যকর্মীরা যারা এই রক্তদান উৎসবে অংশগ্রহণ করে রক্তদান সাহায্য করতে তাদেরকে ধন্যবাদ জানিয়ে আবারও যারা এখানে মঞ্চে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আলোচনা শেষ করলাম। রক্তদান মহোদয়কে সামনে রেখে এই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময় সরকারি বেসরকারি বিভিন্ন ক্লাব সামাজিক সংস্থা এবং ব্যক্তিগত উদ্যোগও রক্তদান শিবির বা রক্তদান উৎসবে আয়োজন করা হয়েছে। তো আমি প্রথমে এরা বলেছেন যে এটা একটা নতুন ভাবনা যে বুথ লেভেল থেকে রক্তদান শিবিরের আয়োজন করা। আমরা সমস্ত ক্ষেত্রে ওয়ার্ড ক্ষেত্রে বিধানসভা কেন্দ্রিক মন্ডল ভিত্তিক আমরা করেছি, ওয়ার্ড ভিত্তিক বুথ ভিত্তিক কিন্তু আমি নিজেও প্রথম কোনো একটা অনুষ্ঠানে এসেছি যেটা বুথ ভিত্তিক একটা চিন্তা ভাবনা, এটা খুবই সাধুবাদ জানাই। কারণ রক্ত দেওয়ার বিষয়ে নির্বাচনের প্রাককালে এবং নির্বাচনের পরবর্তী সময় আমাদের যে 14টি ব্লাড ব্যাংক 12টি সরকারি 2টি বেসরকারি ব্লাড ব্যাংকে রক্ত স্বল্পতা দেখা দিয়েছিল। আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সারা রাজ্যবাসীর কাছে বিভিন্ন ব্যক্তি বর্গের কাছে বিভিন্ন সামাজিক সংস্থা স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে আবেদন রেখেছিলেন, বিভিন্ন রাজনৈতিক দলের কাছেও যে রক্তদান এগিয়ে এসে এই রক্তের যে যোগান এবং চাহিদার মধ্যে ভারসাম্য রক্ষা করে সেটা রক্তদান শিবির বা উৎসব। তা আমাদের মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে আমাদের রাজ্যের সমস্ত প্রান্ত থেকে ব্যাপক উৎসব উদ্দীপনার সহিত রক্তদান উৎসব বা রক্ত শিবিরের আয়োজন করা হয়। তাই একটা অঙ্গ হিসাবে এটা একটা অনুষ্ঠান
আমাদের সভাপতি আহ্বান রেখেছিলেন। একটা দিক একটা সুন্দর চিন্তা এই দেশে এই রাজ্যে যখন মাননীয় মুখ্যমন্ত্রী এবং দলীয় তরফ থেকে আবেদন রাখা হচ্ছে, মানুষ কিন্তু সদস্য সারা হয়েছে, এখনো চলছে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জায়গায় রক্তদান চলছে। আমাদের একটা দিক আমরা এটা লক্ষ্য করেছি, মাননীয় মুখ্যমন্ত্রী আবেদন করার পর সমস্ত ব্যক্তিরা এগিয়ে আসছে। আর একটা যেটা অর্থনীতি কিছুদিন আগে করোনার সময় কথা বলেছেন, এটা একটা ভালো একটা মাত্র রাজনৈতিক দল এই রাজ্যে আমি বলবো যেটা এই রাজ্যের মানুষের কাছে একটা উপলব্ধি বা অনুধাবন যে তারা করোনার সময় কিন্তু আমরাই আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা কিন্তু মাঠে ছিলেন, সরকারের পক্ষ থেকে সরকারের নিয়ম মেনে সরকারের সহযোগিতা করেছিলেন আমাদের দলের এই কার্যকর্তারা। আমরা অন্য রাজনৈতিক দলকে তখন পাইনি, মানুষের বিপদে তাদেরকে পাওয়া রাজনৈতিক বাদে বা ভোট ছাড়া কিন্তু অন্য দলকে পাওয়া যায় না, যেটা ভারতীয় জনতা পার্টি সেবাই সংগঠন এটা কিন্তু প্রমাণ করেছে। আমাদের রাজনীতি সংগঠনে আমরা সেবা করি মানুষের সামাজিক দায়িত্ব কর্তব্য নিয়ে আজকে রক্তদান উৎসব। যারা রক্তদানে অংশগ্রহণ করেছেন, যে সকল যারা রক্তদান করবেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আমি বলবো তারা তাদের জীবনের শ্রেষ্ঠ কর্ম এবং মানব ধর্ম পালন করেছেন। কারণ রক্তের বিকল্প আমরা এখনো তৈরি করতে পারি পৃথিবীতে। রক্তের বিকল্প হচ্ছে আজকের যে মানবতা বা মানবিক যে দৃষ্টিভঙ্গি, এটাই হচ্ছে মানুষের জন্য করা যে মানসিকতা হচ্ছে বিকল্প। কাজেই আমি আলোচনা দ্বিতীয় দিন হবে আমার একটা প্রোগ্রাম আছে, আমাদের মাননীয় সভাপতি উনি একটা অনুষ্ঠানে যাবেন, প্রোগ্রামে যাবেন। কাজেই আমি আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে বিশেষ করে এই 2 নম্বর বুথের মাননীয় সভানেত্রী সকল যারা কার্যকর্তারা আছে, আমাদের যারা কার্যকর্তারা এবং যারা এখানে এই এলাকার যারা প্রতি গুণীজনেরা উপস্থিত আছেন, প্রত্যেকের সহযোগিতা এবং যারা আমাদের স্বাস্থ্য দপ্তরের ডাক্তারবাবু এবং স্বাস্থ্যকর্মীরা যারা এই রক্তদান উৎসবে অংশগ্রহণ করে রক্তদান সাহায্য করতে তাদেরকে ধন্যবাদ জানিয়ে আবারও যারা এখানে মঞ্চে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আলোচনা শেষ করলাম। এই 20 নম্বর ওয়ার্ডের তরফ থেকে যখন সভাপতি 20 নম্বর বুথের সভানেত্রী যখন এই উদ্যোগটা নিয়ে আমার কাছে যায় যে আমরা রক্তদান শিবির করতে চাই, আমি প্রথমে একটু অবাক হয়ে যাই যে 20 নম্বর বুথ থেকে মৌসুমী এই অর্গানাইজটা করতে পারবে, তা আমার একটু সন্দেহ ছিল। তো আমি আজকে খুব অভিভূত হয়েছি। আমি তোমাকে একদম ভগবানের কাছে প্রার্থনা করি তোমার দীর্ঘায়ু হোক এবং তুমি এইভাবেই কাজ সমাজের জন্য কাজ করে যাও। আমি তোমার এই যে উদ্যোগ, আমি সত্যি ইন্সপিরেশন হয়েছি। মাননীয় মেয়রও ওনার বক্তব্যের মাধ্যমে সেটা তুলে ধরেছেন। তো যাই হোক, রক্তদান একটা মহৎদান। এই রক্তদানে যারা আমাদের সঙ্গে আজকে সহযোগিতায় এসেছেন আমি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং এই রক্তদাতাদের থেকে রক্ত সংগ্রহ করার জন্য যারা আমাদের স্বাস্থ্য বিভাগের কর্মচারীরা এখানে এসেছেন আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আমার বেশি আর বক্তব্য রাখার প্রয়োজনীয়তা নেই। মাননীয় মেয়র সাহেবের একটা প্রোগ্রাম রয়েছে, আমারও জনজাতি এলাকায় হেজামারাতে একটা প্রোগ্রাম রয়েছে। কাজেই আমি বক্তব্য বেশি দিচ্ছি না, আমি শুধু মাননীয় মেয়র সাহেব যেহেতু এখানে আজকে পেয়েছি, তো মেয়র সাহেবের কাছে আমার একটা আবেদন থাকবে এলাকাবাসী হিসাবে যে আমাদের এই জায়গাটা জলপ্লাবন এলাকা। আমরা জানি প্রাক্তন মুখ্যমন্ত্রীও অনেক চেষ্টা চরিত্রের পর থেকে অনেকটাই আমাদের নিরসন সেটা মুক্তি দেওয়ার জন্য আগরতলা পুর নিগম সেটা ব্যবস্থা করেছেন, কিন্তু তার আরেকটু কিছু যদি আমরা করতে পারি তাহলে মনে হয় যে কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। তো আমি সহ আমাদের আগরতলা পুর নিগমের 21 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর সহ মন্ডল সভাপতি এলাকার অভিভাবকরা মিলে আমরা কিছু কিছু জায়গা আমরা ভিজিট করি। তো আমার মেয়র সাহেবের কাছে একটা আবেদন থাকবে যে একদিন যদি আপনি 1 ঘন্টার জন্য যদি আমাদের কিছু সময় দেন আপনার টেকনিক্যাল স্টাফদেরকে নিয়ে 2 ঘন্টা বা মেয়রের জন্য একটা জোরে আসতে, তো একদিন একটা টেকনিক্যাল স্টাফ নিয়ে যদি কিছু সামান্য কিছু ত্রুটি রয়েছে সেই ত্রুটি যদি নিরসন করা যায় তাহলে এই এলাকার মানুষের সার্বিক যে সমস্যা সেই সমস্যা সমাধান হবে বলে আমি মনে করি। কারণ মানুষ আমাদের কাছে দেখুন সমাজ সেবা তো আমরা সবাই এই এলাকার যারা শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকরা রয়েছে তারা অনেকেই এই সমাজ সেবার জন্য বিভিন্নভাবে এগিয়ে আসেন। তো আমি অনেককেই ব্যক্তিগতভাবে চিনি, তারাও বিভিন্ন সমাজের বিভিন্ন অংশের মানুষকে জাগরণ করার জন্য তাদের পাশে দাঁড়ানোর জন্য বিভিন্ন আঙ্গিনায় ওনারা এগিয়ে আসেন। তো কাজেই আমাদেরও নৈতিক দায়িত্ব, যেহেতু সুষ্ঠু সমাজ সুষ্ঠু পরিবেশ তো এই কারণে করার জন্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও আপনারা চেষ্টা করেন, মাননীয় মেয়র সাহেব চেষ্টা করেন আমাদের এই আগরতলা যারা নগরবাসী আমার সুখ স্বাচ্ছন্দ্য
নাগরিকবৃন্দ, আজকে প্রথম যে শোভাযাত্রা সেই শোভাযাত্রা আমাদের সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বছর 10ই সেপ্টেম্বর 2023 সারা বিশ্ব আত্মহত্যা দিবসকে আমরা আমাদের ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটি ত্রিপুরা স্টেট ব্রাঞ্চ তরফ থেকে আমরাও এই দিবস গত কয়েক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি যে সুইসাইডের বা আত্মহত্যার যে গড় হার সেই দিক দিয়ে তুলনায় ত্রিপুরাও মানে যে আমাদের ন্যাশনাল অ্যাভারেজ যে আছে তার থেকে অনেক ঊর্ধ্বে। কারণ আমাদের যে 2023-এর যে এনসিআরবি রিপোর্টে সেই রিপোর্টে বলা হয়েছিল গড় এভারেজ ছিল 12, কিন্তু ত্রিপুরা রাজ্যে আমরা দেখতে পাচ্ছি 20.8 প্রায় পার লাখ পপুলেশনে, এবং যদি সুইসাইড রেট দেখেন তারপরে নিয়ার অ্যাবাউট 39%-এর ওপর। তো এটা অত্যন্ত উদ্বেগের বিষয়, কারণ আমরা জানাতে চাই সুইসাইড কোনো রোগ নয়, সুইসাইড কিন্তু বা আত্মহত্যা কোনো একটার প্রতিফলন, সে তো কোনো না কোনো কারণে করে থাকে, যেটাকে আমরা যদি সবাই মিলে চেষ্টা করি এবং ওদের সাথে কথা বলি তাহলে অনেকাংশেই আমরা এই আত্মহত্যার যে প্রবণতা সেগুলিকে আমরা কমিয়ে আনতে পারবো। আর বিশেষত আমাদের যে উদ্দেশ্য থাকবে যারা যুবক যুবতী উঠতি বয়সী 15 থেকে 30 বছরের মধ্যে, কারণ তাদের আত্মহত্যার প্রবণতাটা অনেক বেশি, কারণ বিভিন্ন পারিপার্শ্বিক পরিস্থিতি আজকাল যে আমাদের যে একটা কম্পিটিটিভ লাইফ সেটাকে পূরণ করার জন্য তারা নানাভাবে চাপে থাকে, মানসিক বিভিন্ন সমস্যায় ভুগতে থাকেন। তো আপনারা সংকোচ করবেন না, লজ্জা করবেন না, যদি কেউ আশেপাশে থাকে সবাই মিলে যদি আমরা চেষ্টা করি তাহলেই আমরা আমাদের এই দিবস পালনের যে মূল উদ্দেশ্য সেটা সফল হবে। আর এবারের থিম হলো যে প্রতি বছরই WHO কোনো না কোনো থিম দিয়ে সেটা এই দিবসটি পালন করে থাকে। তো এবারের থিম হলো যে ক্রিয়েটিং হোপ থ্রু অ্যাকশন, কর্মের মাধ্যমে আশা তৈরি করা। তো আসুন আপনারা সবাই মিলে আমরা এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনাদের সবার সহযোগিতা চাইছি। নমস্কার, আমরা অনুগ্রহ হয়ে গেছে, আমরা এখন অনুষ্ঠানটা শুরু করতে চাই। আপনার নাম? আমি হলো ডক্টর প্রিয়জ্যোতি চাকমা, আমি অনারারি সেক্রেটারি ত্রিপুরা স্টেট ব্রাঞ্চ সাইকিয়াট্রিক সোসাইটি। ধন্যবাদ।
ম্যাগজিন। সবাইকে নমস্কার। আজকে আমাদের অল ইন্ডিয়া সাইকিয়াট্রিক সোসাইটি ত্রিপুরা রাজ্য শাখা দ্বারা আয়োজিত বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উদযাপন উপলক্ষে একটি পদযাত্রার আয়োজন করা হয়েছে এবং এই পদযাত্রাটি জনসাধারণকে সচেতন করার জন্য আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি যে দিকে দিকে এবং আমাদের এই ছোট্ট রাজ্য ত্রিপুরাতেও আত্মহত্যার প্রবণতা এমনভাবে বেড়ে গেছে যেটা কোনো মতেই বিগত আগের দিনগুলির সঙ্গে তুলনা চলে না। তো আজকে এই শুভ একটা উদ্বোধন, এই উদ্বোধনে আমাকে আইএমএ বা অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশন ত্রিপুরা রাজ্য শাখার প্রেসিডেন্ট হিসাবে আমাকে ডাকার জন্য আমি নিজেকে খুব গর্বিত বোধ করছি এবং এই শুভ অনুষ্ঠানটিতে থাকতে পারার জন্য নিজেকে খুবই গর্বিত মনে করছি। এবং আজকে এই অনুষ্ঠানে যে সমস্ত অন্যান্য সংস্থারাও মানে স্বতঃপ্রণোদিতভাবে এগিয়ে এসছে, এই তাদের যে মানে নিজের আত্মপ্রেরণা, এটাও কিন্তু একটা জনসাধারণের সঙ্গে সংযোগ রাখার জন্য এবং জনসাধারণকে সচেতনতার দিকে এগিয়ে আনার জন্য যে একটা প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে সামনের দিকে যাতে আরো বড়ভাবে বড় আকারে সবার মধ্যে নিয়ে আসা যায়, সেই অংশগ্রহণ করার জন্য সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। তার সঙ্গে আজকের এই যে শুভ একটা চেষ্টা বা প্রেরণা, সেটাতে সফল হয় এবং ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটি ত্রিপুরা শাখার তরফ থেকে যে এই আয়োজন, সেই আয়োজন যাতে সুস্থভাবে সম্পন্ন হয় সেটাই আমি আশা রাখবো এবং জনসাধারণের সচেতনতার দিকে যাতে সবাইকে এগিয়ে আসার জন্য অনুপ্রেরণা দেওয়া যায়, সেই জন্য চেষ্টা করা যায়, সেটা যাতে সামনের দিকেও আরো বড় আকারে করা হয়, সেটার জন্য সবাইকে আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সর্বোপরি আমার প্রেস বা মিডিয়া বন্ধুদেরকে অনুরোধ থাকবো, আপনারাও কিন্তু জনসাধারণের সামনে তুলে ধরবেন যে আজকের দিনে যত প্রতিরোধী থাকুক, যত কি বলে বাধা বিপত্তি থাকুক, এই যে আত্মহত্যা করার যে প্রবণতা, সেটাকে আমাদের একদম নির্মূল করতে হবে। সেই প্রচেষ্টার দিকে আমরা সবাই যাতে এগিয়ে যেতে পারি, সেটা আমাদের অনুরোধ থাকবে আপনাদের তরফ থেকে যাতে জনসাধারণের সামনে তুলে ধরতে পারেন। সবাইকে নমস্কার, ভালো থাকুন। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা হাম্বাই গুরু মশলা। সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। শারদীয় শুভেচ্ছা। তো আপনারা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন, আমি শুনেছি আপনারাও আমাদের তরফ থেকে অনেক কিছু বলা হয়েছে। তো ফাইনালি যে জিনিসটা এসে দাঁড়ালো, তো আমি 2-3টে পয়েন্টের উপর কথা বলছি, যেগুলি ইন দ্য নাটশেল বলা যায়। প্রথমত পারমিশনের ক্ষেত্রে দেখুন কতগুলি বিষয় আছে। আপনারা জানেন কতগুলি আগেও আমাদের ইতিহাস আছে, কতগুলি প্যান্ডেল ভেঙে পড়েছে, কখনো কোনো ধরনের প্যান্ডেলের নিজে চাপাও পড়েছে। কিছুদিন আগে এসে আপনারা জানেন কৃষ্ণ মন্দিরে এখানে একটা ঘটনা ঘটেছে, সেটা পুরো ভেঙে পড়েছে। তো পারমিশন ফাইনালি আমরাই দিই, কারণ পুজোর সিরিয়াল মেনটেন থেকে আরম্ভ করে পুরো ডাটা যেটা আছে সেটা গভর্নমেন্টকে আমরাই পাঠাই।
তো পাঠানোর আগে আমরা যেটা বলি, যেমন আপনার ইলেকট্রিসিটির ক্ষেত্রে আপনি কতটুকু আপনার প্রচুর ডেকোরেশন অনুযায়ী বিদ্যুতের ইউনিটগুলি ভাগ করা হয়। আপনি 1000 ইউনিট বিদ্যুৎ না 2000 ইউনিট বিদ্যুৎ দেবে, সেটা আপনার ডেকোরেশনের উপর হয়। সেটার উপর ইলেকট্রিক ডিপার্টমেন্ট আপনাদেরকে পয়সা সেভাবে ওরা চালান কেটে নেয় এবং পারমিশনও দিয়ে দেয়। সেই ক্ষেত্রে আমরা ওনাদেরকে বলতে পারবো না যে আপনারা সাথে সাথে দিয়ে দেবেন। সেখানে আপনাদের যাওয়া দরকার, আপনাদের সেই এস্টিমেট দেওয়া দরকার, আদারওয়াইজ ওরা এটা করতে পারবেন না। হ্যাঁ, আপনাদের কাজটা যেন ত্বরান্বিত হয়, মানে আপনারা যাতে বারবার ঘুরতে না হয়, সেই ক্ষেত্রে আমরা সেন্ট্রালি সবার সাথে আমরা বিশেষ করে আমাদের এসপি সাহেব, ডিএম সাহেব, ওনাদের কাছে আমরা বলবো সমস্ত দপ্তরের অধিকারী যারা আছে ওনাদেরকে যাতে স্পেশালি মেসেজ দেওয়া হয়, যাতে ওনারা আপনাদের ক্ষেত্রে যাতে আলাদা একটা সেল খুলে, দুর্গাপুজো পারমিশন সেল বলে খোলা থাকলে আপনাদেরকে ঘুরতে হবে না, এখানে পার্টিকুলার লোক বসে থাকবে, আপনাদের কাজটা খুব দ্রুত হয়ে যাবে। সেক্ষেত্রে আমি আপনাদের আজকে অ্যাকচুয়ালি আসন্ন দুর্গাপূজা, যেটা আপনারা জানেন, আজকে দুর্গাপূজা শুরু হচ্ছে। তো দুর্গাপূজার দিনগুলিতে যাতে শান্তিপূর্ণ পরিবেশ এবং মানুষ যাতে নিশ্চিন্তে পুজোগুলি দর্শন করতে পারে, সেই জন্য একটা পরিকল্পনা, একটা প্রস্তুতি মিটিং ছিল। সেখানে আমরা আইন শৃঙ্খলা এবং বিভিন্ন ক্লাবের যে যে সমস্যাগুলি আছে সেগুলি আমরা শুনেছি। আমাদের তরফ থেকে যে যে কাজগুলি আমরা করে ওনাদেরকে সহযোগিতা করতে পারবো সেই প্রতিশ্রুতি আমরা দিয়েছি। এবং কিছু পুজো উপলক্ষে কিছু কিছু নিয়ম যেগুলি সমস্ত ক্লাবকে মানা উচিত সেগুলি আমরা বলেছি। নেশার দিকটা নিয়ে কী কী উঠে সেই ব্যাপারেও আলোচনা হয়েছে। নেশার দিকটা নিয়ে ওনারা আমাদেরকে সহযোগিতা করবেন আর আমাদেরও সহযোগিতা থাকবে। এই পারমিশন নিয়ে অনেক কিছু সমস্যা। পারমিশন নিয়ে ব্যাপারটা হচ্ছে বিভিন্ন দপ্তর থেকে এদের পারমিশন নিতে, ওনাদের বক্তব্য হচ্ছে বিভিন্ন দপ্তর থেকে পারমিশন না নিয়ে ওনারা এক জায়গা থেকে যদি পারমিশন নেন তাহলে কিন্তু বিষয়টা এভাবে সম্ভব না। কারণ বিভিন্ন দপ্তর বিভিন্ন বিষয় নিয়ে পারমিশন নেয়, ইলেকট্রিসিটি নিয়ে, পিডব্লিউডি তার রাস্তা নিয়ে, ওয়াটার সাপ্লাইয়ের মধ্যে করে এটা এইভাবে সম্ভব না। আমাদের কাজ হতে খুব সহজে, সেই জন্য আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলবো, এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কতটা ক্লাব রয়েছে আপনাদের পূর্ব থানা এলাকায়? পূর্ব থানা এলাকায় অলমোস্ট 100 এবং সে কতটা ক্লাব অংশগ্রহণ করেছে জানতে হবে, তবে নট লেস দেন 80। থ্যাংক ইউ। আমি তো কোম্পানিকে দিলাম, তুমি নিলে আমি আমার দ্রুত মানে ইনফরমেশনটা যাতে শেয়ার করতে পারে, যাতে ওই একজন বলেছেন যে কুমারঘাটের নজর রাখবো, আমরা আছি, আপনারা আছেন, সবাই মিলে করতে হবে। যাতে ওইটা পুলিশ তো আপনাদের মিলে করতে হবে, এনফোর্স যাতে না করতে হয়। আমরা গতবার যেরকম এবং আপনাদের যাতে দুর্গাপূজা যাতে শুভ হয় এই আশা রাখি। নমস্কার। আমরা পূজার আগে চেষ্টা করবো জরুরি পরিষেবার যা যা দরকার হয় এরকম একটা লিস্ট তাদেরকে আমরা তাদের মোবাইলে আমরা এই যে আজকের এই আমাদের সবাই যারা জরুরি পরিষেবার নাম্বারগুলি, যেমন ওসি আউটপোস্ট, ওসি পুলিশ স্টেশন, আপনার অ্যাম্বুলেন্সের নাম্বার বা ফায়ার দপ্তরের নাম্বার আমরা এখনই সম্পাদক, সভাপতি বা এখানে যারা যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমরা হোয়াটসঅ্যাপ করে আমরা অল টাইম এখানে উপস্থিত আমরা পুলিশ প্রশাসনের সাহায্য পাবেন। আপনারা যেখানে ক্রাউড বেশি হয় এখানে পুলিশ এজেন্সির বুক হবে, রামনগর সংঘের সামনে হয়, আপনার চিত্তরঞ্জনের এখানে হয়, জন্মপুরেও করি আমরা পুলিশ এজেন্সির। এগুলি তো সবসময় পুলিশ থাকবে হবে, পুলিশ এজেন্সির বুথ। তাছাড়া আমরা আমাদের আজকে যে আপনারা সবাই সময় আমরা উপজেলাটাকে একটা ক্যাম্প বানাই, এখানে প্রচুর পুলিশ আছে। মহিলাদের উপর যে অনেক বেড়ে গেছে, এই কাজে 2023 থেকে যেন চালু হয়েছে। শারদীয় শুভেচ্ছা। তো আপনারা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন, আমি শুনেছি আপনারাও, আমাদের তরফ থেকে অনেক কিছু বলা হয়েছে। তো ফাইনালি যে জিনিসটা এসে দাঁড়ালো, তো আমি 2-3টে পয়েন্টের উপর কথা বলছি যেগুলি ইন দ্য নাটশেল বলা যায়। প্রথমত পারমিশনের ক্ষেত্রে দেখুন কতগুলি বিষয় আছে। আপনারা জানেন কতগুলি আগেও আমাদের ইতিহাস আছে, কতগুলি প্যান্ডেল ভেঙে পড়েছে, কখনো কোনো ধরনের প্যান্ডেলের নিজে চাপাও পড়েছে। কিছুদিন আগে এসে আপনারা জানেন কৃষ্ণ মন্দিরে এখানে একটা ঘটনা ঘটেছে, সেটা পুরো ভেঙে পড়েছে। তো পারমিশন ফাইনালি আমরাই দিই, কারণ পুজোর সিরিয়াল মেনটেন থেকে আরম্ভ করে পুরো ডাটা যেটা আছে সেটা গভর্নমেন্টকে আমরাই পাঠাই। তো পাঠানোর আগে আমরা যেটা বলি, যেমন আপনার ইলেকট্রিসিটির ক্ষেত্রে আপনি কতটুকু আপনার পুজোর ডেকোরেশন অনুযায়ী
বিদ্যুতের ইউনিটগুলি ভাগ করা হয়। আপনি 1000 ইউনিট বিদ্যুৎ না 2000 ইউনিট বিদ্যুৎ দেবে, সেটা আপনার ডেকোরেশনের উপর হয়। সেটার উপর ইলেকট্রিক ডিপার্টমেন্ট আপনাদেরকে পয়সা সেভাবে ওরা চালান কেটে নেয় এবং পারমিশনও দিয়ে দেয়। সেই ক্ষেত্রে আমরা ওনাদেরকে বলতে পারবো না যে আপনারা সাথে সাথে দিয়ে দেবেন। সেখানে আপনাদের যাওয়া দরকার, আপনাদের সেই এস্টিমেট দেওয়া দরকার, আদারওয়াইজ ওরা এটা করতে পারবেন না। হ্যাঁ, আপনাদের যাতে কাজটা যেন ত্বরান্বিত হয়, মানে আপনারা যাতে বারবার ঘুরতে না হয়, সেই ক্ষেত্রে আমরা সেন্ট্রালি সবার সাথে আমরা বিশেষ করে আমাদের এসপি সাহেব, ডিএম সাহেব, ওনাদের কাছে আমরা বলবো সমস্ত দপ্তরের আধিকারিক যারা আছে ওনাদেরকে যাতে স্পেশালি মেসেজ দেওয়া হয়, যাতে ওনারা আপনাদের ক্ষেত্রে যাতে আলাদা একটা সেল খুলে, দুর্গাপুজো পারমিশন সেল বলে খোলা থাকলে আপনাদেরকে ঘুরতে হবে না, এখানে পার্টিকুলার লোক বসে থাকলে আপনাদের কাজটা খুব দ্রুত হয়ে যাবে। সেক্ষেত্রে আমি আপনাদের আজকে অ্যাকচুয়ালি আসন্ন দুর্গাপূজা, যেটা আপনারা জানেন আজ এই মাসে দুর্গাপূজা শুরু হচ্ছে, তো দুর্গাপূজার দিনগুলিতে শান্তি সর্বপ্রথমেই আপনাদের সংবাদ মাধ্যমের সবাইকে আমি আগাম শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি ভারতরত্ন সংঘের পক্ষ থেকে। তাছাড়া ত্রিপুরাবাসীকে শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা ও আমাদের ভারতরত্ন সংঘে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা প্রত্যেক বছরই ভারতরত্ন সংঘ দুর্গাপূজার সময় কিছু না কিছু একটা অভিনত্ব করে থাকি। ত্রিপুরা রাজ্যের জনগণ কিছু একটা ভালো দেখতে পায়। সেই জন্য আমরা প্রত্যেক বছরই ভারতবর্ষে কোনো না কোনো সনাতন ধর্মের উপরে, আমার হিন্দু ধর্মের উপরে কোনো দেবদেবীদের মন্দির এখানে উপস্থাপন করি। এইবার আমরা গুজরাটের নীলকণ্ঠ ধাম যে মন্দিরটা আছে ওই মন্দির আদলে আমরা এখানে মণ্ডপ তৈরি করছি। বাজেটটা কি রয়েছে মূর্তি এবং প্যান্ডেলের শিল্পীরা কোথায়? প্রথমত বাজেটটা হচ্ছে আমাদের, দেখুন আমাদের বাজেটটা সীমাবদ্ধ থাকে না, কারণ বাজেটটা উপর নিচে হয়, কারণ আমাদের নিজস্ব অনেক মালপত্র আছে। যেমন লাইট অ্যান্ড সাউন্ড সিস্টেম আমাদের ক্লাবের নিজস্ব রয়েছে। তাছাড়া আমাদের প্রত্যেক বছর আমরা যে দুর্গাপুজো করি ওইখান থেকে আমরা বিভিন্ন কাঠ, বাঁশ, আসবাবপত্র, স্টিলের, লোহার শীট ওইগুলি আমরা স্টোর করে রাখি। সেই জন্য আমরা প্রত্যেক বছরই গত বছরটা এই বছর ইউজ করতে পারি, সেই জন্য আমাদের বাজেটটা অনেকটাই কম থাকে। তারপরে একটা বাজেট ধরতে হয়, সেই জন্য আমরা এবার যে 30-35 লাখ টাকার মধ্যে আমাদের বাজেটটা সীমাবদ্ধ রাখছি। আমাদের যে মণ্ডপটা করছে ওইটা নবদ্বীপের শিল্পী ও আমাদের লোকাল শিল্পীরাও আছে। আমাদের প্রতিমা তৈরি করছে আমাদের ত্রিপুরা রাজ্যের আর্ট কলেজের প্রাক্তন ছাত্র জয়ন্ত দত্ত। উনি আমাদের প্রতিমা গত 2-3 বছর ধরে প্রতিমা তৈরি করছেন। আজকে আমাদের এই
প্রেক্ষাগৃহে উপস্থিত আছেন আমাদের ক্লাবের অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান কৃষ্ণপদ সরকার মহোদয়, উপস্থিত আছেন ক্লাবের সভাপতি প্রদ্যুৎ চৌধুরী মহাশয়, উপস্থিত রয়েছেন আমাদের পুজো কমিটির প্রেসিডেন্ট ক্লাবের ভাইস প্রেসিডেন্ট দীনেশ সরকার মহাশয়, উপস্থিত রয়েছেন আমাদের ক্লাবের জয়েন্ট সেক্রেটারি পুজো কমিটির সেক্রেটারি রাজু বর্মন, উপস্থিত রয়েছেন ক্লাবের জয়েন্ট সেক্রেটারি সুকান্ত গুপ্ত, উপস্থিত রয়েছেন ক্লাবের সহসভাপতি পুজো কমিটির সহসভাপতি শঙ্কর গুপ্ত মহাশয়, রয়েছেন ক্লাবের পুজো কমিটির সহসম্পাদক চন্দ্র চক্রবর্তী মহাশয়। আপনার নামটা? আমি প্রভাকর ঘোষ, ভারতরত্ন সংঘের সম্পাদক। মূর্তি অন্য ঘন বানানো হইতেছে। এই সাইডেও যাও, কয়েকজন এই সাইডেও যাও, এক লগে জড়ো। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা হাম্বাই গুরু মশলা। সম্পূর্ণ প্রাকৃতিক অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। আয়োজিত মিটিং মূলত কি বিষয়ের উপরে আলোচনা হয়? সর্বভারতীয় সেবা দলের বর্ষপূর্তি কর্মসূচি। এই 28শে ডিসেম্বর সেবা দলের বর্ষপূর্তি অনুষ্ঠান হবে। এই উপলক্ষে সর্বভারতীয় সেবা দলের সম্পাদক, উত্তর পূর্বাঞ্চলের ইনচার্জ চন্দন বড়ুয়া এবং ত্রিপুরা সেবা দলের ইনচার্জ সুকান্ত ভট্টাচার্য এরা এসেছেন। রাজ্য সেবা দলের আজকে এখানে সভা ছিল। এই সভায় সেবা দলের বর্ষপূর্তি কর্মসূচি এবং রাজ্যে সেবা দলের সংগঠনকে আরও ব্যাপকভাবে ঢেলে সাজিয়ে রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় সেবা দলের ক্যাডার তৈরি করে এই রাজ্যে সাধারণ মানুষের তাদের দৈনন্দিন সেবার কাজে তাদের সহযোগিতা করার লক্ষ্যে এবং রাজ্যের যে অগণতান্ত্রিক বাতাবরণ, মানুষের কথা বলার স্বাধীনতা, মানুষের কর্মসংস্থানের এবং এই রাজ্যে বিভিন্ন প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে যে অর্থনৈতিক দুর্নীতি, রেগা সহ নানা কাজে যেভাবে জনগণ উপেক্ষিত, এই বিষয়গুলি সামনে রেখে সেবাদল কর্মীরা প্রতিনিয়ত বিভিন্ন পঞ্চায়েতে, বিভিন্ন ভিলেজে তারা যাবে এবং জনগণকে সতর্ক করবে, জনগণকে নিয়ে আন্দোলনের মাধ্যমে তাদের অধিকার আদায় করবে। এটাই হলো মূল লক্ষ্য। একটা রেজিমেন্টেড ফোর্স, একটা ডিসিপ্লিন ফোর্স কিভাবে কংগ্রেস দলে তৈরি করে
মানুষের কাজে লাগানো যায়। এটাই হলো সর্বভারতীয় সেবা দলের মূল লক্ষ্য। এই লক্ষ্যে আমাদের রাজ্য কাজ শুরু হয়েছে। লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় কমিটির বৈঠকে আপনি যাচ্ছেন, রাজ্যের ব্যাপারে কি বক্তব্য থাকবে আপনার? না, আমরা যেন এই রাজ্যে আগামী লোকসভা নির্বাচনে লড়াই করতে পারি এবং এই রাজ্যে বিজেপির যে জনগণের যে অনাস্থা, সাধারণ মানুষের যে বিজেপি বিমুখতা, এটাকে তুলে ধরে আগামী দিন লড়াইয়ে যেন আমরা কংগ্রেস দল এখানে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি, এই বিষয়গুলি নিয়ে আলোচনা হবে। এবং বর্তমান যে নির্বাচনে আমরা যেটা পরিলক্ষিত করেছি, কিন্তু বাই ইলেকশন, সারা দেশের চিত্র আর ত্রিপুরা রাজ্যের চিত্র হলো ভিন্ন। ত্রিপুরা রাজ্যে গণতান্ত্রিক উপায়ে নির্বাচন সংগঠিত করা এটা কোনোভাবেই সম্ভব হয় না। এর আগেও আমরা দেখেছি যে এই রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী উনি ভোটে দাঁড়িয়ে ওনার নির্বাচনী এলাকায় বহিরাগতদের প্রবেশ করিয়ে কিভাবে মানুষের ভোট লুট করে নির্বাচনে জয়লাভ করেছে। বিগত দুটি উপনির্বাচনও আমরা দেখলাম নির্বাচনকে প্রহসনে পরিণত করে তারা এই নির্বাচনে জয়লাভ সূচিত করেছে। এটা কোনোভাবেই ফলাফল হতে পারে না যে 6 মাস আগে যেখানে একটা বিধানসভা আসনে 5,000 ভোটে যারা হেরেছে, আজকে সেই বিধানসভাতে বিরোধী ক্যান্ডিডেট বা প্রতিদ্বন্দ্বী ক্যান্ডিডেট 5,000ও ভোট পায়নি। এটা জনগণের এত বড় তাদের অধিকার খর্ব করা বা তাদের গণতান্ত্রিক রায়কে উপেক্ষিত করা, এটা চরম শিক্ষা তারা পায়। তবে আমি বলবো যে নির্বাচনে লড়াই করতে গেলে একটু নিজেদেরকে সক্রিয় করে লড়াইয়ের ময়দানে থাকতে হবে। যারা শুধু লড়াইয়ের জন্য লড়াইয়ের ময়দানে থাকতে চান, এটা কিন্তু ঠিক হবে। আমরা ইন্ডিয়া জোটকে শক্তিশালী করার লক্ষ্যে ত্যাগ করেছি, কিন্তু এটা বারবার। আপনি কি বলতে চাইছেন যে বামফ্রন্ট সেইভাবে লড়াই করতে পারেনি উপনির্বাচনে? লড়াইটা আরো বেশি সংঘবদ্ধ হওয়া উচিত ছিল, সবাইকে নিয়ে লড়াইয়ের ময়দানে থাকা উচিত ছিল। বিশিষ্ট সমাজসেবক শ্রীমুকুল মহোদয়, তো এখানে আপনারা সপরিবারে সব বন্ধু বান্ধব উপস্থিত আমাদের অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের জনপ্রিয় কাউন্সিলর, আমাদের মধ্যে আরো যিনি এখন অতিথি এখানে উপস্থিত থাকার কথা, আমরা এখানে অভিযোগ করি অনুষ্ঠান প্রক্রিয়া আসেন মঙ্গল প্রতিযোগিতায় 3 নং ওয়ার্ডের উদ্যোগে মাননীয় যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতায় অতিথি হিসাবে আমাদের কাছে উপস্থিত আজকের এই সভা, এই মনসা মঙ্গল। আজকের এই অনুষ্ঠানের শুরুতে আমি এই স্বাগত আলোচনা রাখার জন্য আমাদের 3 নং ওয়ার্ডের রাখার জন্য অনুরোধ রাখছি। সবাইকে মনসা মঙ্গল প্রতিযোগিতা, সেই মনসা মঙ্গল প্রতিযোগিতায় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পৌর নিগমের 3 নং ওয়ার্ড অন্তর্ভুক্ত এবং এই ওয়ার্ডের যিনি আপনাদের দ্বারা নির্বাচিত আশীর্বাদ করেছেন, যাকে সেই জগদীশ দাস আমাদের এমএসি মেম্বার, ওনার উদ্যোগে যে মনসা মঙ্গল প্রতিযোগিতা অনুষ্ঠান আজকে শুরু হয়েছে, আমি সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকে
অনুষ্ঠানে আমি বললাম যিনি উদ্যোক্তা আমার সাথী আগরতলা পৌর নিগমের MIC সদস্য আপনাদের সকলের প্রিয় শ্রী জগদীশ দাস মহোদয় মঞ্চে আছেন। জগদীশবাবুকে ধন্যবাদ জানাই এই কারণে, জগদীশবাবুকে আপনারা নির্বাচিত করেছেন, আশীর্বাদ করছেন কাজ করার জন্য। কি কাজ করবেন? রাস্তা, ট্রেন, নিকাশি ব্যবস্থা, আলোর ব্যবস্থা, আপনাদের বিভিন্ন সমস্যাগুলি বা চাহিদাগুলি বা যেগুলি আপনারা চাইছেন সেগুলি করার জন্য। কিন্তু জগদীশবাবু আমি অনেকগুলি প্রোগ্রামে এসেছি, এটা একটা অভিনব প্রোগ্রাম আমি বলবো, এই প্রথমবার এটা করেছে যে সিস্টেমের বাইরে গিয়ে অন্য মানুষের যে অন্য বোনদের মাদের যে আরো চাহিদা আছে এটা অনুধাবন করেছেন, যেটা মানুষ আমার করছিল কাজ উনি করছেন। আমার আগরতলা আমাদের 11টা ওয়ার্ডের মধ্যে জগদীশবাবু অনেক বেশি কাজ করছেন, অনেক বেশি প্রবলেম এবং অনেক বেশি দায়িত্ববান। প্রতিদিনই আমাদের সঙ্গে অফিসে যান, যোগাযোগ করেন, চেষ্টা করেন বিভিন্ন পর্যায়ে, শুধু আগরতলা পৌর নিগমে না। আমার যতটা জানা আছে এই এলাকার মধ্যে প্রায় 5 কোটি টাকার উপর কাজ হয়েছে বিভিন্ন দপ্তর, পৌর নিগমের না, পিডব্লিউডি, নগরায়ণ দপ্তর, MLA, MP ফান্ড, উনি চেষ্টা করে আপনাদের সমস্যার সমাধান করার জন্য। পাশাপাশি লক্ষ্য রেখেছে যে আমাদের এছাড়াও কিছু আমাদের মনের খোরাক আছে, যারা আমরা ধর্মবান, যারা হিন্দু সনাতন ধর্মকে বাঁচিয়ে রাখার আমরা চেষ্টা করছি, কারণ এই দেশকে দেখে চক্রান্ত চলছে, হিন্দু ধর্ম সনাতন ধর্মের আক্রমণ হওয়ার চেষ্টা করছে, ধর্মকে সনাতন ধর্মকে বিনষ্ট করার একটা প্রক্রিয়া শুরু হয়েছে। তার থেকে রক্ষা করতে হলে এই ধরনের অনুষ্ঠান প্রতিটি এলাকা, প্রতিটি পাড়ায় মহল্লায় করতে হবে। আমাদের হিন্দু সনাতন ধর্মীকে একত্রিত করতে হবে, যাতে কোনো চক্রান্ত আমাদের মধ্যে, ঐক্যের মধ্যে, সম্প্রীতির মধ্যে, সম্প্রদায়ের মধ্যে বিভেদ করতে না পারে। তাই এই ধরনের মনসা মঙ্গল প্রতিযোগিতা, কারণ মনসা মা মনসা আমাদের রাজ্যে অনেকখানে পূজিত হয়। আমরা ধার্মিক, আমরা ধর্মপ্রিয় মানুষ যারা, আমরা হিন্দু ধর্ম যারা যুক্ত আছি, তারা কিন্তু প্রতি বাড়িতে পুজো করতে না পারলেও কিন্তু পাঠ করানো হয়। 1 মাস ব্যাপী একটা অনুষ্ঠান হয় প্রতি বাড়িতে। এটা একটা কিন্তু শুধু প্রতীকী পুজো বলবো না, এই মায়ের আরাধনার মাধ্যমে আমাদের মধ্যে সম্প্রীতি বাড়ে। যখন আমরা দেখি আমার আগরতলা, আমার পাড়ার রামনগর দেখি, বিভিন্ন জায়গা থেকে 1 মাসের মধ্যে যখন মনসা পাঠ শুরু হয় মনসা মঙ্গলে, তখন দেখি বিভিন্ন জায়গায় অটো করে, গাড়ি করে, বিভিন্ন প্রান্ত থেকে অন্যান্য যখন জিজ্ঞেস করি জিনিয়া, কোথাও বলে যে রানীবাজার, কোথাও মোহনপুর, এই মা বোনেরা এসে আমাদের রামনগর, কৃষ্ণনগর, জয়নগরে তারা কিন্তু পুজো পাঠ করবে। কারণ তাদের মধ্যে কিন্তু আমাদের সম্পর্ক ছিল। আজকে যারা মনসা মঙ্গলে অংশগ্রহণ করবেন তারা বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় থাকেন, কিন্তু আজকে কিন্তু আমরা সবাই একত্রিত মত বিনিময় করবো এবং নিজেদের আচার আচরণ কথাবার্তা বলবো। তাতে কি হয়, আমাদের মনের যেমন একটা আনন্দ বৃদ্ধি পায়, পাশাপাশি আমাদের ধর্মকে শক্তিশালী করার জন্য আমাদের যেগুলি ছোট ছোট ভুল ভ্রান্তি বা কি করা উচিত কিন্তু আলোচনার মাধ্যমে হয়। কাজে এই ধরনের অনুষ্ঠান আগামী দিন আছে প্রথমবার করেছেন জগদীশবাবু, আমি বিশ্বাস করবো মায়ের আশীর্বাদ থাকবে, আগামী দিনে আরো বড় করে ব্যাপকভাবে আপনারা করবেন। আমি চাইবো সমাজের প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি মানুষের যে চাহিদা, সবাই এক চাহিদা না, অনেকে যারা ধর্মের সঙ্গে যুক্ত আছেন বা পুজো অর্চন থাকেন, মা বোনেরা অত্যন্ত জগদীশবাবুকে আশীর্বাদ করবেন, আপনাদেরকে আশীর্বাদ যারা এটা করেছেন তাদের মনে খোরাক আপনারা উপলব্ধি করে তাদেরকে দিয়েছে। তাদের প্রত্যেকটি মানুষের অনেক অনেক চাহিদা সব দিকে থাকে, কারোর ধর্মের দিকে, কারোর কর্মের দিকে। আমাদের একমাত্র দেশ, বিশেষ করে বলবো নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যখন কেন্দ্রীয় সরকার 2014 থেকে শুরু হয়েছে এবং আমাদের এখানে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ধর্ম, যার যা ধর্ম করার একটা মহল তৈরি হয়েছে। দেখবেন আমরা অনেকে বলে যে সরকার আসার পর 2018-তে গণেশ পূজা বেড়ে গেছে, এবার তো প্রতি পাড়ায় ক্লাবই হচ্ছে। এটাতে বলা যায় রাজ্যের শান্তি আছে, শৃঙ্খলা আছে, অর্থ উপার্জন আছে, মানুষ শান্তিতে আছে বলে পুজো করতে পারে। আগে তো আমরা ছিলাম কেন পুজো করতে পারলাম না, পরিবেশ ছিল। এখন মানুষ তার মনের মতো কাজ করতে পারে, ধর্ম কর্ম যা যেটা ইচ্ছা। কাজে এটাই আমরা চাইবো এই সব পূজা অর্চনার মাধ্যমে সনাতন হিন্দু ধর্মের সমস্ত ব্যবস্থাকে বাঁচিয়ে রাখা, সুদৃঢ় করা, সমৃদ্ধ করা, পাশাপাশি এই এলাকার মানুষের সকলকে নিয়ে শান্তি থাকার জন্য পূজা অর্চনা ধর্মীয় অনুষ্ঠান করা। মঙ্গলার্থে আমি বলবো জগদীশবাবু ওনারা নিজের জন্য করেননি, আপনারা যারা আয়োজক তারা আপনাদের নিজের জন্য করেন, আপনারা সার্বিক এই এলাকার সর্ব মানুষের মঙ্গলের কামনায় এই অনুষ্ঠান করছেন। সকলকে অনেক বিশিষ্ট সমাজসেবক শ্রীমোহন মহোদয়। তো এখানে আপনারা সপরিবারে
সব বন্ধু বান্ধব উপস্থিত আমাদের অনুষ্ঠানে মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। সচিব মিস্টার দীপেন্দ্র দত্ত মহাশয়, এছাড়া অন্যান্য মেম্বারগণ, অন্যান্য এই ব্যস্ততার মধ্যেও আজকের যে এক্সিকিউটিভ কমিটির মিটিং ত্রিপুরা যোগা অ্যাসোসিয়েশনের, তাতে সবাই আসার জন্য, আর পুরো ব্যাপারটা আমাদের সংস্থার সচিব মহাশয় খুব বিস্তৃতভাবে সুন্দরভাবে বলেছেন। আমরা চাইছিলাম ত্রিপুরা রাজ্যে যোগাকে আরও ছড়িয়ে দেওয়ার জন্য, এবং শুধু এটাকে আগরতলা কেন্দ্রিক না রাখার জন্য। এবং বিগত দিনেও দেখা গেছে আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আমরা চ্যাম্পিয়ন যোগা খেলোয়াড়দের পেয়েছি। সুতরাং যোগাকে পপুলার করার জন্য যোগা অ্যাসোসিয়েশনের একটা প্রয়াস শুধু আগরতলা কেন্দ্রিক পুরো ব্যাপারটাকে না রেখে এটাকে যদি রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়া যায়। বিগত 2 বছরের যে স্টেটমেন্ট, সেটা আমরা যেভাবে জানালেন সচিব, সেটা আমরা আগরতলাতে করেছিলাম। এগিয়ে চলো সংঘকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, তারা আমাদের পাশে দাঁড়িয়েছিলেন, সাহায্য করেছিলেন। এই বছর আমরা চেষ্টা করছি যে এটাকে যদি আগরতলার বাইরে কোথাও নিয়ে যাওয়া যায়। অলরেডি সাবরুম তাদের ইচ্ছের কথা আমাদেরকে জানিয়েছেন। আজকে সবাই মিলে আমরা আলোচনা করব, যদি সবাই সম্মত হয়, কমিটি যদি সম্মত হয়, তাহলে হয়তোবা সাবরুম বা ত্রিপুরা রাজ্যের অন্য কোথাও এইবারে স্টেটমেন্ট করার একটা ইচ্ছে। আর আজকের মিটিংয়ের একটা বিষয় যেটাকে সামনে রেখে আমরা সবাই একত্রিত হয়েছি, যে ত্রিপুরা রাজ্যের যোগার যে ঐতিহ্য সেটা অত্যন্ত পুরনো, এবং যেরকম বিশুদা পাশে বসে রয়েছেন, নিরঞ্জনবাবু রয়েছেন, বা যারা এখানে সবাই আছেন, তারা প্রত্যেকেই স্বক্ষেত্রে যোগাকে নিয়ে প্রচুর কাজ করেছেন এবং ত্রিপুরার কে ভারতবর্ষের মানচিত্রে পরিচিত করেছেন। বিগত বছরগুলিতে আইদার আমরা চ্যাম্পিয়ন বা রানার্স হয়েছি। এই বছরও আমরা চাইব যে আমরা যাতে ন্যাশনাল মিটে আমরা যাতে চ্যাম্পিয়ন হতে পারি, আমরা যাতে ভালো রেজাল্ট করতে পারি, সেরা যাতে ত্রিপুরা রাজ্য থেকেই হয়, সেই বিষয়ে নজর রাখতে গিয়ে আমাদের হয়তোবা আমাদের যে ডিস্ট্রিক্ট লেভেল মিট বা স্টেট লেভেল মিটগুলোকে একটু আগে করে নেওয়া, এবং তার ফলে আমরা একটা হয়তোবা একটা কোচিং ক্যাম্প বা ট্রেনিং আমরা নিজেদের মধ্যে রাখতে পারবো, যাতে করে আধুনিক যে নিয়ম কানুনগুলো যোগাতে এসে গেছে সেই মতো করে আমাদের খেলোয়াড়রা প্রস্তুত হতে পারে এবং তারা যাতে ভালো রেজাল্ট করতে পারে। আমরা আমাদের এই প্রিয় চ্যানেলের মাধ্যমে সবার কাছে এই শুভেচ্ছা চাইব, যাতে তারা সবাই আমাদের এই যোগা খেলোয়াড়দের পাশে থাকেন বা এই প্রয়াসের পাশে থাকেন, যাতে করে ত্রিপুরা রাজ্যের যে যোগার যে ইতিহাস বা ঐতিহ্য সেটা যাতে বর্তমানেও বজায় থাকে এবং ভবিষ্যতে চলতে থাকে। যারা এসছেন আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, তাদেরকে আবারও স্বাগত জানাই আজকের এই মতামত বা বিনিময়ের জায়গাতে, এবং আমাদের এই চ্যানেলের মাধ্যমে সবাইকে ধন্যবাদ জানাবো বিগত বছরগুলিতে যেভাবে আমাদের পাশে ছিলেন। এই বছরও আপনারা একইভাবে পাশে থাকবেন, যাতে করে আমাদের রাজ্য দল ন্যাশনাল মিটে গিয়ে ভালো ফল করতে পারে, ভালো রেজাল্ট করতে পারে। ধন্যবাদ। পক্ষ থেকে শ্রদ্ধা, ভালোবাসা এবং প্রণাম জানাচ্ছি। We want justice, we want justice, we want justice, we want. আমরা কোনো রেজাল্ট পাচ্ছি না, মাননীয় মুখ্যমন্ত্রী
জবাব চাই, জবাব দাও। 3 বছর অতিক্রান্ত হওয়ার পরে আমরা কেন রেজাল্ট পাচ্ছি না? মাননীয় মুখ্যমন্ত্রী জবাব চাই, জবাব চাই, জবাব দাও। 3 মাস অতিক্রান্ত এখনো মেরিট লিস্ট কেন? We want justice. 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 আমি একজন জেআরবিটি পরীক্ষার্থী, অনেক দিন হলো জেআরবিটি প্রসেস কমপ্লিট করে না। সি এর পরীক্ষা হয়েছে, সি এবং ডি এর থিওরি পরীক্ষা হয়েছে, সি এর ভাইবা হয়েছে, কিন্তু রেজাল্ট যাতে তার 2 বছর 9 মাসের উপর অতিক্রান্ত হয়ে যাচ্ছে, এটা প্রসেস কমপ্লিট করে না। আমরা অনেক মানসিক অবসাদে ভুগছি এবং অনেক কষ্ট পাচ্ছি। আমাদের যাতে চাকরি বাকরি হয়, আমরাও যাতে কিছু পাই। নতুন গভর্নমেন্ট আসার পর বেকাররা কিছুই পাচ্ছে না। ডি এর ইন্টারভিউ যাতে স্টার্ট করে, সি এর রেজাল্ট দিয়ে, এটাই চাই। জিআরবিটির প্রসেসটা যাতে তাড়াতাড়ি কমপ্লিট করে। আপনারা আজকে এখানে? দাদা অসংখ্য ধন্যবাদ আমাদের আবার আত্মনাদ শোনার জন্য, আপনাদের আসার জন্য। দেখুন, আপনারা তো সবাই অবগত আছেন 2021-এর অগাস্ট মাসে আমাদের এক্সাম হয়েছে, ঠিক আছে? তারপর কেস হলো অনেক তাল বাহানা, অনেক কিছুর পরে নভেম্বর 2022-এ আমরা রেজাল্টটা পাইছি। তারপর ইন্টারভিউ শুরু হয়েছে গ্রুপ সির জন্য। ফাইনালি জুন 6, 2023 ইন্টারভিউ ফর গ্রুপ সি শেষ হয়েছে। গ্রুপ ডির ইন্টারভিউ এখনও বাকি। তো দেখুন, জুনের 6 তারিখ ইন্টারভিউ শেষ হওয়ার পরেও আজ অবধি আমরা মেরিট লিস্টটা পাইলাম। জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর 10 তারিখ, 3 মাস হয়ে গেছে। আমরা টিপি যে সময় ইন্টারভিউ শেষ হয় 1 মাস মধ্যে মেরিট লিস্ট করে দেয়, ম্যাক্স টু ম্যাক্স 1। জিআরবিটির বেলায় অন্যরকম কেন? মাননীয় মুখ্যমন্ত্রীর পর আমাদের রিপোর্ট দেয় হঠাৎ 70, কিন্তু আমরা যে 3 মাসে আমাদের যে রাত ঘুম নেই, আমাদের যে দিন অতিবাহিত হচ্ছে না, আমাদের যে কীরকম সিচুয়েশনের মধ্যে আমাদের দিন হচ্ছে, এটা কি মাননীয় মুখ্যমন্ত্রী উপলব্ধি করছে? আমরা আমাদের কেউ এই যে প্রতিনিয়ত ডিপ্রেশনের মধ্যে যদি কেউ কোনো ভুল স্টেপ নেয়, ঠিক আছে, কারণ মানসিক অবসাদে যদি মানুষ অনেক কিছু করতে পারে, এর দায়িত্বটা নেবে, ঠিক আছে? তাহলে তারপর দেখুন, আমরা এখনই ছিলাম অগস্ট থেকে গ্রুপ ইন্টারভিউ শুরু, তার জন্য কিন্তু একটা উপনির্বাচন এসে গেল, ঠিক আছে? যা 1 মাসে উপনির্বাচন শেষ হয়েছে, 1 মাসে রেজাল্টও পায় না। আমাদের পরীক্ষা নাই, আমাদের এক্সাম নাই, তো এরকম না 3 মাস লাগতে পারে, 5 মাস হতে পারে। আচ্ছা, যাক, তো গ্রুপ ডি নভেম্বর, আচ্ছা, যে প্রসেসটা সময়সীমা আছে নভেম্বর 2023-এ শেষ হওয়ার কথা। গ্রুপ ডি ইন্টারভিউ এখন কি আজকে সেপ্টেম্বর 10, ঠিক আছে, মাঝখানে চান্স। তো গভর্নমেন্ট কি নভেম্বরের মধ্যে ইন্টারভিউটা নিতে পারবে? গ্রুপ ডি 1000 ক্যান্ডিডেট নাকি আবার এক্সটেন্ড করে? অলরেডি 2 বার এক্সটেন্ড পরেও কি পারবে এটা সময়টা মধ্যে শেষ করে? আচ্ছা, যাক, তো গভর্নমেন্টের কাছে তবু আমরা রিক করবো, আপনারা চাইলে সব করতে পারেন, সময়সীমার মধ্যে শেষ করে গ্রুপ ডি শেষ করে গ্রুপে ইমিডিয়েট দেওয়া দরকার। আমাদের সিচুয়েশন অনেক খারাপ উপরে আছে স্যার, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আওয়ার সিচুয়েশন বিকজ সিরিয়াস। অ্যান্ড গ্রুপ ডি ইন্টারভিউটা যাতে এই যত সময় আছে এর মধ্যে মিশন মোডে, আমাদের মিশন মোডে অনেক করতে পারে, ঠিক আছে, অনেক কিছু করতে পারে। এটা উপলব্ধি রিসেন্টলি অনেক কাজ হয়ে আমাদের মিশন মোডে। তো কেন একটা ইন্টারভিউ সম্ভব হবে না? অবশ্যই সম্ভব, ঠিক আছে? তো এটা নেন স্যার, এই 5,910 পোস্ট আপনারা যে ডিক্লেয়ার করেছেন, অবশ্যই আমাদের এক্স-সিএম মাননীয় কুমার দেব এটাকে মানে যুদ্ধের প্রতি যে ওনার একটা মানে সহানুভূতি আছে, ওনার এই ড্রাইভ থেকে আমরা উপর করতে পারছি। তো কিন্তু ঘটনার দুর্ভাগ্যের বিষয়টা এটা হয়নি, ঠিক আছে? তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানিক শাহ, হ্যাঁ, ওনাকে অ্যাকচুয়ালি আমরা শ্রদ্ধা করি। কেন? ওনার নামের আগে 2 টাইটেল আছে, প্রফেসর। যে সময় আমরা শুনি এইটা, তখন আমাদের সব টিচার কথা আমাদের মনে আছে, আমরা সব যাকে ফোন করি, ওই দিকটা আমরা ওনাকে রেসপেক্ট, ঠিক আছে? তারপর আরেকটা টাইটেল ওনার ডক্টর, সেম আমার জীবন বাঁচায় আমাদের, ওই দিকটাও ওনার প্রতি আমার অনেক রেসপেক্ট। তারপর লাস্ট বাট দ্য লিস্ট আমাদের সুপ্রিম হেড অফ দ্য
দ্যাট ইজ দ্য সি পোস্ট। ঠিক আছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেটা হোল্ড করছে, তো ওটার তো এক্সট্রিম রেসপেক্ট অবশ্যই আছে। স্যার কাইন্ড মানে কাইন্ড রিকোয়েস্ট প্লিজ from these 4,900 posts, it's really very important for our state economy. Thank you. মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা, হাম্বাই গুরু মশলা। সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। না, তোমরা তো প্রথমবার তোলা হয়েছে, তারা আবার গার্লসের কর্ণাটক যাচ্ছে। আজকে আমরা জার্সি ফুটবল অফিসিয়াতে আসছি এবং আমরা যারা যাচ্ছেন সবাইকে আমরা শুভেচ্ছা জানাই। আশা করি আমরা এবার ভালো রেজাল্ট করব, এই আশা নিয়েই আমাদের টিম যাচ্ছে, ভালো খেলবে এবং সবাই যাতে সুস্থ থাকে, সবাই খেলে সুস্থভাবে জয় নিয়ে যাতে ফিরে আসে, এটাই করতেছি। আমরা সবাই এসিতে পাঠাই দিচ্ছি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম টিএফের পক্ষ থেকে সবাইকে আমরা এসি কোচে পাঠাচ্ছি আমরা কর্ণাটকের বেলগাম। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা, হাম্বাই গুরু মশলা। সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। আমি প্রবচনবাড়িতে থাকি। এটা আমি বানিয়েছি মেস্টিক দিয়ে, প্রায় 5,000টা মেস্টিক্স ইউজ হয়েছে এর মধ্যে। এটা হলো আমাদের সদস্য প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির পোর্ট্রেট। এটা 14 ইঞ্চি উচ্চতাতে আর প্রস্থ হচ্ছে 11 ইঞ্চি। এটাকে বানাতে আমার প্রায় 20 দিন সময় লেগেছে। কিভাবে আপনার আসলো মাথায় বা খেয়াল আসলো যে এটা আঁকবেন বা মেস্টিক দিয়ে বানাবেন? এটা আমি মেস্টিক্স দিয়ে অনেক কিছু বানিয়েছি। তো এটা আমার তরফ থেকে সদস্য প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে একটা উপহার, ওনার জন্মদিন উপলক্ষে। তাই আমি নিজের হাতে ওনাকে এই জিনিসটা উপহার দিতে চাই। তাই সরকারের কাছেও আমার একটাই আবেদন, যাতে কোনো একটা কিছু করে, যাতে আমাকে প্রধানমন্ত্রীর সাথে একটু দেখা করিয়ে যাতে এই জিনিসটা আমি দিতে পারি, এই জিনিসটা একটু দেখতে। আপনার নাম? আমার নাম বিজয় দেবনাথ। এই জায়গাটার নাম? এটা পূর্ব চানমারি, আগরতলা, ত্রিপুরা ওয়েস্ট। প্রাণীপ্রবস্থিত রামকৃষ্ণ মিশন মঠ প্রতিষ্ঠার ক্ষেত্রে যে শিক্ষক দিবসের মতো আমরা এবারে অনুরোধ করব আমাদের যারা মঞ্চে উপবিষ্ট আমাদের অতিথিবর্গ রয়েছে, প্রত্যেকে অনুরোধ করবো আপনার আমাদের
বিশেষ করে এখানে ছাত্র পরেশ চন্দ্র চক্রবর্তী প্রাক্তন যিনি প্রধান শিক্ষক ছিলেন, আমি ওনাকে অনেকদিন জানি, উনি রামকৃষ্ণ মিশনে রানী খামারের দায়িত্বে আছেন। আমি অনেকবার গিয়েছি, আমার আজকে সৌভাগ্য হয়েছে ওনার সান্নিধ্য পাওয়া। আছেন জগদীশ গঙ্গোত্রী, যিনি প্রফেসর, আমাদের কাছে সকলের পরিচিত বিশিষ্ট শিক্ষাবিদ। আছেন ধনঞ্জয় চৌধুরী, যিনি ত্রিপুরা শিক্ষা পর্ষদের মাননীয় সভাপতি। আছেন শ্রীমতী অনামিকা দেবমান মহোদয়া, প্রধান শিক্ষিকা বিজয় কুমার বালিকা বিদ্যালয়, যিনি আজকে শিক্ষক দিবস উপলক্ষে এই ধরনের একটা অনুষ্ঠান করা হয়েছে। কারণ গত 5ই সেপ্টেম্বর সারা দেশের সঙ্গে সারা রাজ্যের শহরেও সরকারি বেসরকারি বিভিন্ন বিদ্যালয় প্রতিষ্ঠান আমাদের ভারতবর্ষ না পৃথিবীর বড় সর্বশ্রেষ্ঠ দার্শনিক, শিক্ষাবিদ, সমাজ সংস্কারক এবং প্রাক্তন রাষ্ট্রপতি ভারতবর্ষে ডক্টর রাধাকৃষ্ণের জন্মদিনকে সামনে রেখে শিক্ষক দিবস পালন করা আমাদের দেশের জাতীয় যথেষ্ট উৎসব উদ্দীপনার সঙ্গে সারা রাজ্যের সঙ্গে উৎসব করা হয়েছে। উদ্দেশ্য একটাই হচ্ছে শিক্ষক দিবসকে সামনে রেখে যেমন ডক্টর রাধাকৃষ্ণকে সম্মান জানানোর পাশাপাশি শিক্ষা প্রসার, শিক্ষাকে সমৃদ্ধ করার জন্য যারা এই রাজ্যের ধনীরা আছেন, ধনী ব্যক্তিরা, তাদেরকে সম্মান জানানোর জন্য এই ধরনের অনুষ্ঠান করা হয় শিক্ষক দিবস। এখানে বলেছিলেন আলোচনায় প্রারম্ভিক ভাষণে, শিক্ষক দিবসকে সর্বোপরি রাধাকৃষ্ণন উনি চেয়েছে যখন ওনার জন্মদিন পালন করার জন্য ওনার যারা শিষ্যরা, ভক্তরা চেয়েছেন, তিনি বলেছিলেন আমাকে সম্মান জানানো যদি আদর্শ শিক্ষককে সম্মান জানানো হয়, আমার জন্মদিনটা আদর্শ শিক্ষকের দিবস হিসেবে পালন করার জন্য, সেই হিসাবে জাতীয় শিক্ষক দিবস পালন করা হচ্ছে আমাদের এই রাজ্য হচ্ছে। তো আমি তাদেরকে ধন্যবাদ জানাই যারা এই টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ভালো উদ্যোগ গ্রহণ করেছে, সমাজের প্রতি যারা দায়িত্ব নিয়ে সামাজিক কাজ করে সমাজের প্রতি দায়বদ্ধতাকে রেখে এবং শিক্ষা ক্ষেত্রে যাদের অবদান আছে তাদেরকে সম্বর্ধনা দেওয়া। শুধু এখানে 5 জনকে দেওয়া হয়েছে বলে সংখ্যাটা এরকম না, তাদের মধ্যে সারা রাজ্যের যারা শিক্ষা প্রথায় কাজ করেছেন, যারা সম্মানীয় শিক্ষকরা আছেন, তাদেরকে সম্মানিত করা হচ্ছে। 5 জনের প্রত্যেকেই আরও অনেক শিক্ষক শিক্ষিকা যারা আছেন যাদের অবদান অনেক আছে। ইচ্ছাগুলি প্রোগ্রাম করা যায় না, একটা সুন্দর, কিন্তু যারা আছে সম্বোধন দিয়েছে তারা কিন্তু আমাদের রাজ্যে গুণী শিক্ষক বা অধ্যাপক এবং তাদের একটা ভূমিকা আছে শিক্ষা প্রসারের ক্ষেত্রে। তো আমাদের দেশেও এখন শিক্ষার ব্যবস্থার ক্ষেত্রে আমল করে শিক্ষার নীতি পাল্টিয়ে গিয়েছে। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন আমাদের সরকার গঠন করে, কেন্দ্রীয় সরকার তখন শিক্ষার উপর সবচেয়ে জোর দিয়েছে। শিক্ষার নতুন কেন্দ্রীয় শিক্ষানীতি চালু হয়েছে আমাদের রাজ্যেও। 2018 যখন বিজেপি সরকার হয়, সমস্তগুলি বিষয়ের উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে শিক্ষাকে, গুণগত মান করা হয়েছে শিক্ষাটা কোনো প্রক্রিয়টি সিদ্ধান্ত কিছু আমাদের সরকার নিয়েছে, যার ফলে বর্তমান আগামী প্রজন্মের যারা স্টুডেন্টরা তাদের কিন্তু অনেক কিছু তাদের পাওয়ার বিষয় হয়ে গেছে। আজকে যারা শিক্ষকরা আছেন তারা আপনারা একটি ছাত্র ছিলেন, কাজে তখন ছাত্র অবস্থা শিক্ষা গ্রহণ করতে কতটা কষ্টকর ছিল, আর যারা টিচাররা আপনারা এখন আছেন বা আগে যারা ছিলেন তারা তাদের শিক্ষাদান করতে কতটা কষ্ট ছিল। যোগাযোগের ব্যবস্থা করুন, পরিকাঠামো বলে অনেকটাই খুব পরিশ্রম করে তারা কিন্তু কৃতি সন্তান ঠিকমতো তৈরি করেছে, যারা আমাদের দেশ পৃথিবীতে সর্বস্থানে তারা ভালো জায়গায় আছে, আমাদের রাজ্যের গর্ব হয়েছে অনেক শিক্ষক শিক্ষিকা। কিন্তু এখন কিন্তু আমাদের পরিবর্তন, এখন যারা শিক্ষাদান করেন আপনারা যারা টিচাররা আছেন এই শিক্ষক সমাজরা, তারা কিন্তু এখন শিক্ষাদান করতে শিক্ষার্থী তাদের স্টুডেন্টকে দেওয়ার ক্ষেত্রে উজাড় করে সেক্ষেত্রে কিন্তু অনেক সুবিধাজনক অবস্থা এখন আছে। প্রতিটি পরিকাঠামো, ব্যবস্থাপনা, মহল তৈরি হয়ে গেছে। ইচ্ছে করলে আপনি তার ছাত্রকে আপনার মন মতো আপনার যা আছে বিদ্যা বুদ্ধি সমস্ত দান করতে পারে, সমস্ত সুযোগ সুবিধা আছে। এবং যারা স্টুডেন্ট আছে এখন আমাদের রাজ্যে বা আমাদের দেশে বা পৃথিবীতে বলবো, এখন কিন্তু আগের মতো না, ব্যবস্থাপনাটা এত আমল পরিবর্তন দিতে শিক্ষা প্রত্যেকের শিক্ষা গ্রহণ করতে করতে তাদের অনেক সুযোগ আছে। শুধু মনোযোগ করে টিচারদের সাথে থাকতে হবে, শ্রদ্ধা জানিয়ে তাদের থেকে সবটা নিতে হবে। তা আমাদের রাজ্যে একটা পরিবেশ তৈরি হয়েছে। আমি বলবো কাজে সার্বিকভাবে আপনারা যারা শিক্ষক সমাজ আছেন, আপনারা এখানে উপস্থিত আছেন, তারা যারা আমাদের রাজ্যের ভবিষ্যৎকে তৈরি করে
আমার মনে হয় আপনাদের অনেক পরিশ্রম এবং যে চেষ্টা এটা সফল হয় আমরা দেখেছি। এখন আমাদের যে রেজাল্ট হয় বা আমাদের যে স্টুডেন্টগুলি আছে তাদের মেধা বিকাশে একটা সুযোগ এসছে এবং তাদের মেধা প্রকাশ করার জন্য আপনারা পরিশ্রম করছে। আমার আশা থাকবে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের সমস্ত যে নীতি বা সিস্টেম বা ব্যবস্থাপনা তাকে সামনে রেখে আপনারা আমাদের রাজ্যের ছাত্রছাত্রীদের যেভাবে তৈরি করছেন আগামী দিনে আরো ভালো ছাত্র তৈরি করবেন, যারা আমাদের রাজ্যের হয়ে দেশের হয়ে পৃথিবীর সমস্ত জায়গায় তাদের সর্ব জায়গায় প্রতিষ্ঠিত হবে, রাজ্যের মান উন্নয়ন হবে। পাশাপাশি আমি বলবো সামাজিক আর্থিক সার্বিক দিক দিয়ে একটা স্কুলের প্রকৃত মানুষ তৈরি করার ক্ষেত্রে প্রতিগত বিদ্যার পাশাপাশি তাকে সত্যিকারের মানুষ করবেন, দায়িত্ব কিন্তু আপনাদের। এই কারণে পেশার সঙ্গে বিভিন্ন অংশের মানুষ যুক্ত আছে পৃথিবীতে, দেশে, রাজ্যে, শহরে, কিন্তু শিক্ষা এই পেশাকে সবচেয়ে বেশি সম্মান আমাদের দেশের মানুষ। কারণ আমরা জানি শিক্ষা ছাড়া যত যে জায়গায় যারা প্রতিষ্ঠিত আছে প্রথম কাজটা কিন্তু শিক্ষা। শিক্ষা থাকলে তার সেই যে কোনো জায়গায় সে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে এবং শিক্ষা যে দেশে বেশি শক্তিশালী যে দেশ এগিয়ে যায়, যেটা আমাদের নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই ভারতবর্ষে এবং পৃথিবীতে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী। কাজে আমি বলবো এই শিক্ষা ব্যবস্থাকে আপনারা উন্নত করবেন, আমাদের বিশ্বাস প্রত্যাশা আছে আপনাদের প্রতি। এবং আমি বলবো ছাত্রদের যারা আছে তাদেরকে সর্বমন্ত্রী রাধাকৃষ্ণের জীবন আদর্শ পূর্বের অনেক গরিব দারিদ্রতার মধ্যে যদি দিশা চিন্তা লক্ষ্য থাকে তবে রাষ্ট্রপতি হয়ে যায়, মানে দেশের না পৃথিবীর বড় দার্শনিক হয়ে যায়। এটা দৃষ্টান্ত হচ্ছে সর্বপ্রকার রাধা এবং আমাদের যারা গুণীজন আছে যারা আমরা সম্মানিত করেছি, আমার মনে হয় আমাদের নিজেরা আমরা সম্মানিত করেছি, গর্ব হয়েছে। কাজে আমি এই ধরনের অনুষ্ঠান আমি আরো ভালোভাবে গর্বের অবস্থিত রামকৃষ্ণ মিশন ও মহা প্রতিষ্ঠা কেন্দ্রে যে শিক্ষক দিবসের মতো আমরা এবারে অনুরোধ করব আমাদের যারা মঞ্চে উপবিষ্ট আমাদের অতিথিবর্গ রয়েছে প্রত্যেকে অনুরোধ করব আপনারা অনুরোধ করছি যারা এখনো বাইরে আছেন আমাদের মধ্যে যারা শিক্ষক শিক্ষিকারা এসেছেন যারা বাইরে আয়োজিত শিক্ষক সংবর্ধনা ও সাংগঠনিক আলোচনা সভা 2019 সালে জাতীয় পুরস্কার প্রাপ্ত শিক্ষিকা তথা আগরতলা বিজয় কুমার উচ্চতর মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। অনুরোধ করছি বিভাগের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর ধনঞ্জয় গঞ্জ চৌধুরী মহোদয়কে, অধ্যাপক আমি আমাদের আজকের এই অনুষ্ঠানের উপস্থিত অতিথিবর্গ তথা সমস্ত গুণী শিক্ষক আহ্বান জানাচ্ছি আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের শ্রদ্ধেয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়কে। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা, হাম্বাই গুরু মশলা। সম্পূর্ণ প্রাকৃতিক অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা।
আমাদের পার্টি সিপিআইএম বিলোনিয়া মহকুমা কমিটি আজকে আমরা স্টেশনে বিক্ষোভ দেখিয়েছি এবং একই সঙ্গে আমরা স্টেশন মাস্টারের কাছে আমাদের প্রতিলিপি আমরা দিয়েছি। তিনি আমাদের কথা দিয়েছেন যে তিনি ফরওয়ার্ড করবেন আমাদের দাবিগুলো যুক্তিযুক্ত এবং তিনি একই সঙ্গে ব্যক্তিগতভাবে মনে করেন যে বিলোনিয়ায় স্টপেজ হওয়া দরকার এবং তিনি আমাদের কাছে প্রাথমিকভাবে এই স্বীকৃতি দিয়েছেন। এবং এর সঙ্গে সঙ্গে আমরা এই বিষয়টি আমাদের দক্ষিণ জেলার যিনি অধিকর্তা ডিএম সাহেব ওনাকে আমরা অবহিত করব এবং এসডিএম বিলোনিয়া ওনাকেও আমরা অবহিত করব। এই জায়গায় আমরা আজকে মেমোরান্ডাম দেওয়া আজকের এই বিক্ষোভের মধ্যে দিয়ে আমরা আন্দোলন করছে। যদি আমাদের দাবি সাম্প্রতিক সময়ে ঘোষণা না হয়, পূরণ না হয়, আরো বৃহত্তর আন্দোলন চলবে। একই সঙ্গে আমরা বলছি যে এটা বিলোনিয়াবাসীর স্বার্থ, এখানে কোনো সংকীর্ণ রাজনীতির সুযোগ নেই। সমস্ত দল মত নির্বিশেষে যারা যারা সমর্থন করেন তাদের সকলের সমর্থন নিয়ে আমরা আগামী দিনে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলব। সেখানে দল বা ঝান্ডা ব্যবহার করার প্রয়োজন আছে আমরা মনে করি না। মানুষের সাথে আমাদের লড়াই, মানুষের জন্য আমরা নিবেদিত এবং সেই কারণেই মানুষের স্বার্থ সবার আগে। বিলোনিয়া সহ এই দক্ষিণ জেলা এবং একই সঙ্গে আমাদের সোনামুড়া মহকুমার যাত্রীদের সুরক্ষার প্রশ্ন এবং তাদের সুবিধার প্রশ্নকে মাথায় রেখে কয়েক লক্ষ লোকের যে যোগাযোগের যে ব্যবস্থা, সেই ব্যবস্থা করবার জন্য আমরা এই ডেপুটেশনে মিলিত হয়েছিলাম এবং আমরা সৌহার্দ্যপূর্ণভাবে এই ডেপুটেশন আমরা দিয়েছি। আমাদের দুজন বিধায়ক আছে, আমাদের পার্টির জেলা সম্পাদক বাসুদেব মজুমদার এবং আমাদের বিলোনিয়ার বিশিষ্ট আইনজীবী এবং বর্ষিয়ান আইনজীবী জ্যোতির্ময় সোম, তাদেরকে নিয়ে আমরা এই প্রতিনিধি দলে ছিলাম এবং আমরা সেখানে দেখা করেছি। সহ অন্যান্যরা আমরা আজকের যে কর্মসূচি শুরুতেই আমি সিপিআইএম মহকুমা সম্পাদক তাপস দত্তকে অনুরোধ করছি বিষয়গুলো গ্রহণ করবো। এই মেমোরান্ডাম আমরা দেব। আমরা সমস্ত অংশের বিলোনিয়াবাসীর কাছে আবেদন জানাচ্ছি যে লড়াই শুধুমাত্র বামপন্থীদের না, সিপিআইএম এর না, বাংলার সমস্ত স্টেজে স্টপেজ যেমন পাবো তেমনি আমাদের যাত্রী সুরক্ষার প্রশ্নে, যাত্রীদের নিরাপত্তার প্রশ্নে এবং যাত্রীদের আরো ভালো যাত্রী মানোন্নয়নের প্রশ্নে আমরা সেই লড়াইয়ের মধ্যে দিয়ে আমাদের দাবিগুলোকে আমরা ছিনিয়ে আনতে পারবো, আমরা আদায় করতে পারবো। তারই জন্য আগামী দিন গুরুত্ব বেড়েছে। বিলোনিয়া রেল স্টেশনের সমস্ত গুরুত্বকে উপলব্ধি করে এখানে দূরপাল্লার ট্রেনের স্টপেজ, একই সঙ্গে আরো একজোড়া ট্রেন যা চালু হওয়ার কথা ছিল চালু হয়নি তা দ্রুত চালু করা এবং একই সঙ্গে যাত্রীদের মান উন্নয়নের জন্য সমস্ত জায়গায় আরো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা, বগি বানানো, এই বিষয়গুলোকে যুক্ত করে এই লড়াইতে আগামী দিনে আপনারা থাকবেন। ট্রেন যখন আসবে আমাদের বিক্ষোভ চলবে এবং
বার্ষিক প্রতিনিধিত্বমূলক সম্মেলন। এই সম্মেলনে সমস্ত বিভাগীয় কমিটির পক্ষ থেকে আমাদের যে কার্যকরী কমিটি আছে সমস্ত মহকুমার আজকে তারা এখানে উপস্থিত হয়েছেন। এই প্রতিনিধিত্বমূলক সম্মেলনের মাধ্যমে আমরা আমাদের বিগত দিনের পুস্তক ব্যবসার যে সমস্যা এই সমস্যা নিয়ে আলোচনা করি এবং এই সমস্যা থেকে কীভাবে উত্তরণ করা যায় এই সম্পর্কে বিষয়গুলো আলোচনা হবে। এই প্রসঙ্গে আপনারা প্রত্যেকে অবগত আছেন যে বিগত 2019 থেকে 2023-22 শিক্ষাবর্ষে এই দীর্ঘ 4-5 বছর রাজ্যের পুস্তক ব্যবসায়ী জগতে বা পুস্তক শিল্পে যে বিশাল চরম দুর্দিন, এই দুর্দিনের মধ্য দিয়ে এগিয়ে আজকে এই জায়গায় আমরা সমাগত হয়েছি। আমাদের চরম পরিস্থিতির মধ্য দিয়েও আমাদের প্রত্যেকটি সদস্য এই জীবিকাকে জীবনের ব্রত হিসেবে গ্রহণ করে এখন আঁকড়ে আছেন এবং সংগঠনের প্রতি গভীর শ্রদ্ধা ভালোবাসা রেখে দূর দূরান্ত থেকে ধর্মনগর থেকে কাঞ্চনপুর, সাবরুম থেকে কমলপুর প্রত্যেকে এখানে আজকে সমাগত। এই দুর্গম পরিস্থিতিকে কীভাবে কাটিয়ে ওঠা যায় আমাদের নিরন্তর প্রচেষ্টা চলছে। এই প্রচেষ্টার অঙ্গ হিসেবে আমরা বিগত যে সরকার ছিলেন সেই সরকারের প্রাক্তন মুখ্য শিক্ষামন্ত্রী ওনার নিকট আমরা বারবার আবেদন করেছিলাম আমাদের পুস্তক ব্যবসাকে গড়তে দিন, সরকার পুস্তক ব্যবসা বন্ধ করুন। আমাদের দাবিকে উনি প্রথমে স্বীকৃতি দিয়েছিলেন, মেনেছিলেন, কিন্তু কার্যক্ষেত্রে উনি আমাদেরকে নিজের প্রস্তাবকে নিজেই ফিরিয়ে নিয়েছেন। আমাদের দাবি মতো উনি কাজ করেননি এবং আমাদের সঙ্গে টাইম কিলিং করেছেন এবং মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছে আমরা 9 বার চিঠি দিয়েছি সাক্ষাৎকারের জন্য। তিনি আমাদের চিঠি কর্ণপাত করেননি, সদুদাবত দেখাননি। কিন্তু আশার আলো বর্তমান যিনি মুখ্যমন্ত্রী আছেন ওনার কাছে আমরা চিঠি দিয়েছি। চিঠি দেওয়ার পরিপ্রেক্ষিতে এবং 2 বার আলোচনা হয়েছে এবং গত 18 জুলাই উনি আমাদের চিঠির পরিপ্রেক্ষিতে ওনার সরকারি দপ্তর আমাদের ডেকে নেন এবং দীর্ঘ বিস্তারিতভাবে আমাদের সুখ দুঃখের যে কাহিনী, বিগত দিনের যে আমাদের অভিজ্ঞতা সমস্ত কিছু ওনার কাছে পরিবেশন করি। উনি শুনেন এবং তিনি আমাদের সঙ্গে সহমত পোষণ করেন এবং তিনি দেখবেন আশ্বাস দিয়েছেন। আমরা বিশ্বাস রাখি এবং মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি শ্রদ্ধা রেখে বলছি উনি আমাদের এই রাজ্যের পুস্তক ব্যবসায়ীরা যারা আমাদের প্রায় 1700 মেম্বার আছেন এবং প্রায় 5000 পরিবার প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত আছেন, যাদের নুনান্তে পান্তাফুরায় এই অবস্থার মধ্য দিয়ে যাতে আর ভবিষ্যতে না কাটতে হয়। আপনার হাত লাগেন না, হাত লাগান, উত্তম ধারাতে হাত ধরেন, ক্যামেরার দিকে চাইেন না, ক্যামেরা না। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। নিজের গড়িতে পরিবেশন করবেন সুরাঙ্গীরার শিল্পবৃন্দ। সুরাঙ্গীরার শিল্পবৃন্দ।
সকলের প্রিয় এই রাজ্যের ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি শ্রদ্ধেয় রাজীব ভট্টাচার্য মহোদয়, মঞ্চে আছেন যিনি কিছুক্ষণ আগে খুব সুন্দরভাবে আলোচনা রেখেছেন আজকে বিষয়বস্তুর উপর। আমাদের ভারতীয় জনতা পার্টির মুখপাত্র এবং ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের মাননীয় ভাইস চেয়ারপারসন শ্রীমতী অস্মিতা মল্লিক মহোদয়া, মঞ্চে আছেন এই এলাকার সকলের প্রিয় যিনি মন্ডল সভাপতি আমাদের শ্রী চন্দ্রশেখর মহোদয় সহ রক্তদান মহোদয়কে সামনে রেখে এই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময় সরকারি বেসরকারি বিভিন্ন ক্লাব সামাজিক সংস্থা এবং ব্যক্তিগত উদ্যোগও রক্তদান শিবির বা রক্তদান উৎসবের আয়োজন করা হয়েছে। তো আমি প্রথমে এরা বলবো, বলেছেন যে এটা একটা নতুন ভাবনা যে বুথ লেভেল থেকে রক্তদান শিবিরের আয়োজন করা। আমরা সমস্ত ক্ষেত্রে ওয়ার্ড ক্ষেত্রে বিধানসভা কেন্দ্রিক মন্ডল ভিত্তিক আমরা করেছি, ওয়ার্ড ভিত্তিক বুথ ভিত্তিক কিন্তু আমার মনে আমি নিজেও প্রথম কোনো একটা অনুষ্ঠানে এসেছি যেটা বুথ ভিত্তিক একটা চিন্তা ভাবনা, এটা খুবই সাধুবাদ জানাই। কারণ রক্ত দেওয়ার বিষয়ে নির্বাচনের প্রাককালে এবং নির্বাচনের পরবর্তী সময় আমাদের যে 14টি ব্লাড ব্যাংক 12টি সরকারি 2টি বেসরকারি ব্লাড ব্যাংকে রক্ত স্বল্পতা দেখা দিয়েছিল। আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সারা রাজ্যবাসীর কাছে বিভিন্ন ব্যক্তি বর্গের কাছে বিভিন্ন সামাজিক সংস্থা স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে আবেদন রেখেছিলেন, বিভিন্ন রাজনৈতিক দলের কাছেও যে রক্তদান এগিয়ে এসে এই রক্তের যে যোগান এবং চাহিদার মধ্যে ভারসাম্য রক্ষা করে সেটা রক্তদান শিবির বা উৎসব। তা আমাদের মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে আমাদের রাজ্যের সমস্ত প্রান্ত থেকে ব্যাপক উৎসব উদ্দীপনার সহিত রক্তদান উৎসব বা রক্ত শিবিরের আয়োজন করা হয়। তাই একটা অনুষ্ঠানে এটা একটা অনুষ্ঠান আমাদের সভাপতি আহ্বান রেখেছিলেন। একটার দিকে সুন্দর চিন্তায় এই দেশে এই রাজ্যে যখন মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের দলীয় তরফ থেকে আবেদন রাখা মানুষ কিন্তু সদস্যভাবে সাড়া দিয়েছে, এখনো চলছে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জায়গায় রক্তদান চলছে। আমাদের একটা দিক আমরা এটা লক্ষ্য করেছি, মাননীয় মুখ্যমন্ত্রী আবেদন করার পর সমস্ত ব্যক্তিরা এগিয়ে আসছে। আর একটা যেটা অর্থনীতি কিছুদিন আগে করোনার সময় কথা বলেছেন, এটা একটা ভালো লাগে। একটা মাত্র রাজনৈতিক দল এই রাজ্যে আমি বলবো যেটা এই রাজ্যের মানুষের কাছে একটা উপলব্ধি বা অনুধাবন যে তারা করোনার সময় কিন্তু আমরাই আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা কিন্তু মাটি ছিলেন, সরকারের পাশ থেকে সরকারের নিয়ম মেনে সরকারের সহযোগিতা করে দিলেন আমাদের দলের এই কার্যকর্তারা। আমরা অন্য রাজনৈতিক দলকে তখন পাইনি, মানুষের বিপদে তাদেরকে পাওয়া রাজনীতি বাদে বা ভোট ছাড়া কিন্তু অন্য দলকে পাওয়া যায় না। যেটা ভারতীয় জনতা পার্টির সেবাই সংগঠন এটা কিন্তু প্রমাণ করেছে। আমাদের রাজনীতি সংগঠনে আমরা সেবা করি মানুষের সামাজিক দায়িত্ব কর্তব্য নিয়ে আজকে রক্তদান উৎসব। যারা রক্তদানে অংশগ্রহণ করেছেন, যে সকল যারা রক্তদান করবেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আমি বলবো তারা তাদের জীবনের শ্রেষ্ঠ কর্ম এবং মানব ধর্ম পালন করেছেন। রক্তের বিকল্প আমরা এখনো তৈরি করতে পারি পৃথিবীতে। রক্তের বিকল্প হচ্ছে আজকের যে মানবতা বা মানবিক যে দৃষ্টিভঙ্গি, এটাই হচ্ছে মানুষের জন্য করা যায় মানুষের এটা হচ্ছে বিকল্প। কাজেই আমি আলোচনা দীর্ঘদিন হবে আমার একটা প্রোগ্রাম আছে, আমাদের মাননীয় সভাপতি উনি একটা অনুষ্ঠানে যাবেন, প্রোগ্রামে যাবেন। কাজেই আমি আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে বিশেষ করে এই 2 নম্বর বুথের মাননীয় সভানেত্রী সকল যারা কার্যকর্তারা আছে, আমাদের যারা কার্যকর্তারা এবং যারা এখানে এই এলাকার যারা প্রতি গুণীজনেরা উপস্থিত আছেন প্রত্যেকের সহযোগিতা এবং যারা আমাদের স্বাস্থ্য দপ্তরের ডাক্তারবাবু এবং স্বাস্থ্যকর্মীরা যারা এই রক্তদান উৎসবে অংশগ্রহণ করে রক্তদান সাহায্য করতে তাদেরকে ধন্যবাদ জানিয়ে আবারও যারা এখানে মঞ্চে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আলোচনা শেষ করলাম। রক্তদান মহোদয়কে সামনে রেখে এই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময় সরকারি বেসরকারি বিভিন্ন ক্লাব সামাজিক সংস্থা এবং ব্যক্তিগত উদ্যোগও রক্তদান শিবির বা রক্তদান উৎসবে আয়োজন করা হয়েছে। তো আমি প্রথমে এরা বলবো, বলেছেন যে এটা একটা নতুন ভাবনা যে বুথ লেভেল থেকে রক্তদান শিবিরের আয়োজন করা। আমরা সমস্ত ক্ষেত্রে ওয়ার্ড ক্ষেত্রে বিধানসভা কেন্দ্রিক মন্ডল ভিত্তিক আমরা করেছি, ওয়ার্ড ভিত্তিক বুথ ভিত্তিক কিন্তু আমার মনে আমি নিজেও প্রথম কোনো একটা অনুষ্ঠানে এসেছি যেটা বুথ ভিত্তিক একটা চিন্তা ভাবনা, এটা খুবই সাধুবাদ জানাই। কারণ রক্ত দেওয়ার বিষয়ে নির্বাচনের প্রাককালে এবং নির্বাচনের পরবর্তী সময় আমাদের যে 14টি ব্লাড ব্যাংক 12টি সরকারি 2টি বেসরকারি ব্লাড ব্যাংকে রক্ত স্বল্পতা দেখা দিয়েছিল। আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সারা রাজ্যবাসীর কাছে বিভিন্ন ব্যক্তি বর্গের কাছে বিভিন্ন সামাজিক সংস্থা স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে আবেদন রেখেছিলেন, বিভিন্ন রাজনৈতিক দলের কাছেও যে রক্তদান এগিয়ে এসে এই রক্তের যে যোগান এবং চাহিদার মধ্যে ভারসাম্য রক্ষা করে সেটা রক্তদান শিবির বা উৎসব। তা আমাদের মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে আমাদের রাজ্যের সমস্ত প্রান্ত থেকে ব্যাপক উৎসব উদ্দীপনার সহিত রক্তদান উৎসব বা রক্ত শিবিরের আয়োজন করা হয়। তাই একটা অনুষ্ঠানে এটা একটা অনুষ্ঠান আমাদের সভাপতি আহ্বান রেখেছিলেন। একটার দিকে সুন্দর চিন্তায় এই দেশে এই রাজ্যে
যখন মাননীয় মুখ্যমন্ত্রী এবং দলীয় তরফ থেকে আবেদন রাখা হচ্ছে, মানুষ কিন্তু সদস্যর সারা দিয়েছে। এখনো চলছে, বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জায়গায় রক্তদান চলছে। আমাদের একটা দিক আমরা এটা লক্ষ্য করেছি, মাননীয় মুখ্যমন্ত্রী আবেদন করার পর সমস্ত ব্যক্তিরা এগিয়ে আসছে। আর একটা যেটা অর্থনীতি কিছু আগে করোনার সময় কথা বলেছেন, এটা একটা ভালো লাগে। একটা মাত্র রাজনৈতিক দল এই রাজ্যে আমি বলবো, যেটা এই রাজ্যের মানুষের কাছে একটা উপলব্ধি বা অনুধাবন, যে তারা করোনার সময় কিন্তু আমরাই আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা কিন্তু মাঠে ছিলেন, সরকারের পাশ থেকে সরকারের নিয়ম মেনে সরকারের সহযোগিতা করেছিলেন আমাদের দলের এই কার্যকর্তারা। আমরা অন্য রাজনৈতিক দলকে তখন পাইনি, মানুষের বিপদে তাদেরকে পাওয়া, রাজনৈতিক বাদে বা ভোট ছাড়া কিন্তু অন্য দলকে পাওয়া যায় না। যেটা ভারতীয় জনতা পার্টির সেবাই সংগঠন এটা কিন্তু প্রমাণ করেছে। আমাদের রাজনীতি সংগঠনে আমরা সেবা করি মানুষের, সামাজিক দায়িত্ব কর্তব্য নিয়ে আজকে রক্তদান উৎসব। যারা রক্তদানে অংশগ্রহণ করেছেন, যে সকল যারা রক্তদান করবেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আমি বলবো তারা তাদের জীবনের শ্রেষ্ঠ কর্ম এবং মানব ধর্ম পালন করেছেন। রক্তের বিকল্প আমরা এখনো তৈরি করতে পারি পৃথিবীতে। রক্তের বিকল্প হচ্ছে আজকের যে মানবতা বা মানবিক যে দৃষ্টিভঙ্গি, এটাই হচ্ছে মানুষের জন্য করা যে মানুষের হচ্ছে বিকল্প। কাজেই আমি আলোচনা দিতে নগরে আমার একটা প্রোগ্রাম আছে, আমাদের মাননীয় সভাপতি উনি একটা অনুষ্ঠানে যাবেন, প্রোগ্রামে যাবেন। কাজেই আমি আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে এই 2 নম্বর বুথের মাননীয় সভানেত্রী সকল যারা কার্যকর্তারা আছে, আমাদের যারা কার্যকর্তারা এবং যারা এখানে এই এলাকার যারা প্রতি গুণীজনেরা উপস্থিত আছেন, প্রত্যেকের সহযোগিতা এবং যারা আমাদের স্বাস্থ্য দপ্তরের ডাক্তারবাবু এবং স্বাস্থ্যকর্মীরা যারা এই রক্তদান উৎসবে অংশগ্রহণ করে রক্তদান সাহায্য করতে, তাদেরকে ধন্যবাদ জানিয়ে আবারও যারা এখানে মঞ্চে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আলোচনা শেষ করলাম। এই 20 নম্বর ওয়ার্ডের তরফ থেকে যখন সভাপতি 20 নম্বর বুথের সভানেত্রী যখন এই উদ্যোগটা নিয়ে আমার কাছে যায় যে আমরা রক্তদান শিবির করতে চাই, আমি প্রথমে একটু অবাক হয়ে যাই যে 20 নম্বর বুথ থেকে মৌসুমী এই অর্গানাইজটা করতে পারবে, তা আমার একটু সন্দেহ ছিল। তো আমি আজকে খুব অভিভূত হয়েছি। আমি তোমাকে একদম ভগবানের কাছে প্রার্থনা করি তোমার দীর্ঘায়ু হোক এবং তুমি এইভাবেই কাজ সমাজের জন্য কাজ করে যাও। আমি তোমার এই যে উদ্যোগ, আমি সত্যি ইন্সপিরেশন হয়েছি। মাননীয় মেয়রও ওনার বক্তব্যের মাধ্যমে সেটা তুলে ধরেছেন। তো যাই হোক, রক্তদান একটা মহৎদান। এই রক্তদানে যারা আমাদের সঙ্গে আজকে সহযোগিতা এসছেন, আমি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং এই রক্তদাতাদের থেকে রক্ত সংগ্রহ করার জন্য যারা আমাদের স্বাস্থ্য বিভাগের কর্মচারীরা এখানে এসছেন, আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আমার বেশি আর বক্তব্য রাখার প্রয়োজনীয়তা নেই। মাননীয় মেয়র সাহেবের একটা প্রোগ্রাম রয়েছে, আমারও জনজাতি এলাকায় হেজামারাতে একটা প্রোগ্রাম রয়েছে। কাজেই আমি বক্তব্য বেশি দিচ্ছি না। আমি শুধু মাননীয় মেয়র সাহেব যেহেতু এখানে আজকে পেয়েছি, তো মেয়র সাহেবের কাছে আমার একটা আবেদন থাকবে এলাকাবাসী হিসাবে, যে আমাদের এই জায়গাটা জলপ্লাবন এলাকা। আমরা জানি প্রাক্তন মুখ্যমন্ত্রীও অনেক চেষ্টা চরিত্রের পর থেকে অনেকটাই আমাদের নিরসন সেটা মুক্তি দেওয়ার জন্য আগরতলা পুর নিগম সেটা ব্যবস্থা করেছেন। কিন্তু তার একটু কিছু যদি আমরা করতে পারি তাহলে মনে হয় যে কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। তো আমি সহ আমাদের আগরতলা পুর নিগমের 21 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর সহ মন্ডল সভাপতি, এলাকার অভিভাবকরা মিলে আমরা কিছু কিছু জায়গা আমরা ভিজিট করি। তো আমার মেয়র সাহেবের কাছে একটা আবেদন থাকবে যে একদিন যদি আপনি 1 ঘন্টার জন্য যদি আমাদের কিছু সময় দেন আপনার টেকনিক্যাল স্টাফদেরকে নিয়ে, 2 ঘন্টা বা মেয়রের জন্য একটা জোরে আসতে। তো একদিন একটা টেকনিক্যাল স্টাফ নিয়ে যদি কিছু সামান্য কিছু ত্রুটি রয়েছে সেই ত্রুটি যদি নিরসন করা যায়, তাহলে এই এলাকার মানুষের সার্বিক যে সমস্যা সেই সমস্যা সমাধান হবে বলে আমি মনে করি। কারণ মানুষ আমাদের কাছে, দেখুন, সমাজ সেবা তো আমরা সবাই, এই এলাকার যারা শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকরা রয়েছে তারা অনেকেই এই সমাজ সেবার জন্য বিভিন্নভাবে এগিয়ে আসেন। তো আমি অনেককেই ব্যক্তিগতভাবে চিনি, তারাও বিভিন্ন সমাজের বিভিন্ন অংশের মানুষকে জাগরণ করার জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্য বিভিন্ন আঙ্গিনায় ওনারা এগিয়ে আসেন। তো কাজেই আমাদেরও নৈতিক দায়িত্ব, যেহেতু সুষ্ঠু সমাজ, সুষ্ঠু পরিবেশ, তো এই কারণে করার জন্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও আপনারা চেষ্টা করছেন, মাননীয় মেয়র সাহেব চেষ্টা করছেন আমাদের এই আগরতলা যারা নগরবাসী আমার সুখ স্বাচ্ছন্দ্য থাকে তার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন। আমি চাইব যে আমরাও
Thank you. Good job. নাগরিকবৃন্দ, আজকে প্রথম যে শোভাযাত্রা সেই শোভাযাত্রা বছর 10ই সেপ্টেম্বর 2023 সারা বিশ্ব আত্মহত্যা দিবসকে আমরা আমাদের ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটি ত্রিপুরা স্টেট ব্রাঞ্চ তরফ থেকে আমরাও এই দিবস গত কয়েক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি যে সুইসাইডের বা আত্মহত্যার যে গড় হার সেই দিক দিয়ে তুলনায় ত্রিপুরাও মানে যে আমাদের ন্যাশনাল অ্যাভারেজ যে আছে তার থেকে অনেক ঊর্ধ্বে। কারণ আমাদের যে 2023-এর যে এনসিআরবি রিপোর্টে সেই রিপোর্টে বলা হয়েছিল গড় অ্যাভারেজ ছিল 12, কিন্তু ত্রিপুরা রাজ্যে আমরা দেখতে পাচ্ছি 20.8 প্রায় পার লাখ পপুলেশনে, এবং যদি সুইসাইড রেট দেখেন তারপরে নিয়ার অ্যাবাউট 39%-এর। তো এটা অত্যন্ত উদ্বেগের বিষয়, কারণ আমরা জানাতে চাই সুইসাইড কোনো রোগ নয়, সুইসাইড কিন্তু বা আত্মহত্যা কোনো একটার প্রতিফলন, সে তো কোনো না কোনো কারণে করে থাকে, যেটাকে আমরা যদি সবাই মিলে চেষ্টা করি এবং ওদের সাথে কথা বলি তাহলে অনেকাংশেই আমরা এই আত্মহত্যার যে প্রবণতা সেগুলোকে আমরা কমিয়ে আনতে পারবো। আর বিশেষত আমাদের যে উদ্দেশ্য থাকবে যারা যুবক যুবতী উঠতি বয়সী 15 থেকে 30 বছরের মধ্যে, কারণ তাদের আত্মহত্যার প্রবণতাটা অনেক বেশি, কারণ বিভিন্ন পারিপার্শ্বিক পরিস্থিতি আজকাল যে আমাদের যে একটা কম্পিটিটিভ লাইফ সেটাকে পূরণ করার জন্য তারা নানাভাবে চাপে থাকে, মানসিক বিভিন্ন সমস্যায় ভুগতে থাকেন। তো আপনারা সংকোচ করবেন না, লজ্জা করবেন না, যদি কেউ আশেপাশে থাকে সবাই মিলে যদি আমরা চেষ্টা করি তাহলেই আমরা আমাদের এই দিবস পালনের যে মূল উদ্দেশ্য সেটা সফল হবে। আর এবারের থিম হলো যে প্রতি বছরই WHO কোনো না কোনো থিম দিয়ে সেটা এই দিবসটি পালন করে থাকে। তো এবারের থিম হলো যে ক্রিয়েটিং হোপ থ্রু অ্যাকশন, কর্মের মাধ্যমে আশা তৈরি করা। তো আসুন আপনারা সবাই মিলে আমরা এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনাদের সবার সহযোগিতা চাইছি। নমস্কার, আমরা অনুগ্রহ হয়ে গেছে, আমরা এখন অনুষ্ঠানটা শুরু করতে চাই। আপনার নাম? আমি হলো ডক্টর প্রিয়জ্যোতি চাকমা, আমি অনারারি সেক্রেটারি ত্রিপুরা স্টেট ব্রাঞ্চ সাইকিয়াট্রিক সোসাইটি। ধন্যবাদ। সবাইকে নমস্কার। আজকে আমাদের অল ইন্ডিয়া সাইকিয়াট্রিক সোসাইটি ত্রিপুরা রাজ্য শাখা দ্বারা আয়োজিত বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উদযাপন উপলক্ষে একটি পদযাত্রার আয়োজন করা হয়েছে, এবং এই পদযাত্রাটি জনসাধারণকে সচেতন করার জন্য। আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি যে দিকে দিকে এবং আমাদের এই ছোট্ট রাজ্য ত্রিপুরাতেও
আত্মহত্যার প্রবণতা এমনভাবে বেড়ে গেছে যেটা কোনো মতেই বিগত আগের দিনগুলির সঙ্গে তুলনা চলে না। তো আজকে এই শুভ একটা উদ্বোধন, এই উদ্বোধনে আমাকে আইএমএফ বা অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশন ত্রিপুরা রাজ্য শাখার প্রেসিডেন্ট হিসাবে আমাকে ডাকার জন্য আমি নিজেকে খুব গর্বিত বোধ করছি এবং এই শুভ অনুষ্ঠানটিতে থাকতে পারার জন্য নিজেকে খুবই গর্বিত মনে করছি। এবং আজকে এই অনুষ্ঠানে যে সমস্ত অন্যান্য সংস্থারাও মানে তথ্যপ্রণোদিতভাবে এগিয়ে এসছেন, এই তাদের যে মানে নিজের আত্মপ্রেরণা, এটাও কিন্তু একটা জনসাধারণের সঙ্গে সংযোগ রাখার জন্য এবং জনসাধারণকে সচেতনতার দিকে এগিয়ে আনার জন্য যে একটা প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে সামনের দিকে যাতে আরো বড়ভাবে বড় আকারে সবার মধ্যে নিয়ে আসা যায়, সেই অংশগ্রহণ করার জন্য সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। তার সঙ্গে আজকের এই যে শুভ একটা চেষ্টা বা প্রেরণা, সেটাতে সফল হয় এবং ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটি ত্রিপুরা শাখার তরফ থেকে যে এই আয়োজন, সেই আয়োজন যাতে সুস্থভাবে সম্পন্ন হয় সেটাই আমি আশা রাখবো এবং জনসাধারণের সচেতনতার দিকে যাতে সবাইকে এগিয়ে আসার জন্য অনুপ্রেরণা দেওয়া যায়, সেই জন্য চেষ্টা করা যায়, সেটা যাতে সামনের দিকেও আরো বড় আকারে করা হয়, সেটার জন্য সবাইকে আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সর্বোপরি আমার প্রেস বা মিডিয়া বন্ধুদেরকে অনুরোধ থাকবো, আপনারাও কিন্তু জনসাধারণের সামনে তুলে ধরবেন যে আজকের দিনে যত প্রতিরোধী থাকুক, যত কি বলে বাধা বিপত্তি থাকুক, এই যে আত্মহত্যা করার যে প্রবণতা, সেটাকে আমাদের একদম নির্মূল করতে হবে। সেই প্রচেষ্টার দিকে আমরা সবাই যাতে এগিয়ে যেতে পারি, সেটা আমাদের অনুরোধ থাকবে আপনাদের তরফ থেকে যাতে জনসাধারণের সামনে তুলে ধরতে পারেন। সবাইকে নমস্কার, ভালো থাকুন। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা, হাম্বাই গুরু মশলা। সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। অনেক বেড়ে গেছে। এইটা যেন স্যার 2023 থেকে যেন চালু হয়েছে। শারদীয় শুভেচ্ছা। তো আপনারা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন, আমি শুনেছি আপনারাও আমাদের তরফ থেকে অনেক কিছু বলা হয়েছে। তো ফাইনালি যে জিনিসটা এসে দাঁড়ালো, তো আমি 2-3টে পয়েন্টের উপর কথা বলছি, যেগুলি ইন দ্য নাটশেল বলা যায়। প্রথমত পারমিশনের ক্ষেত্রে দেখুন কতগুলি বিষয় আছে। আপনারা জানেন কতগুলি আগেও আমাদের ইতিহাস আছে, কতগুলি প্যান্ডেল ভেঙে পড়েছে, কখনো কোনো ধরনের প্যান্ডেলের নিজে চাপাও পড়েছে। কিছুদিন আগে এসে আপনারা জানেন কৃষ্ণ মন্দিরে এখানে একটা ঘটনা ঘটেছে, সেটা পুরো ভেঙে পড়েছে। তো পারমিশন ফাইনালি আমরাই দিই, কারণ পুজোর সিরিয়াল মেনটেন থেকে আরম্ভ করে পুরো ডাটা যেটা আছে সেটা গভর্নমেন্টকে আমরাই পাঠাই। তো পাঠানোর আগে আমরা যেটা বলি, যেমন আপনার ইলেকট্রিসিটির ক্ষেত্রে আপনি কতটুকু আপনার পুজোর ডেকোরেশন অনুযায়ী বিদ্যুতের ইউনিটগুলি ভাগ করা হয়। আপনি 1000 ইউনিট বিদ্যুৎ না 2000 ইউনিট বিদ্যুৎ দেবেন, সেটা আপনার ডেকোরেশনের উপর হয়। সেটার উপর ইলেকট্রিক ডিপার্টমেন্ট আপনাদেরকে পয়সা সেভাবে ওরা চালান কেটে নেয় এবং পারমিশনও দিয়ে দেয়। সেই ক্ষেত্রে আমরা ওনাদেরকে বলতে পারবো না যে আপনারা সাথে সাথে দিয়ে দেবেন। সেখানে আপনাদের যাওয়া দরকার, আপনাদের সেই এস্টিমেট দেওয়া দরকার, আদারওয়াইজ ওরা এটা করতে পারবে না। হ্যাঁ, আপনাদের কাজটা যেন ত্বরান্বিত হয়, মানে আপনারা যাতে বারবার ঘুরতে না হয়,
সেই ক্ষেত্রে আমরা সেন্ট্রালি সবার সাথে আমরা বিশেষ করে আমাদের এসপি সাহেব, ডিএম সাহেব, ওনাদের কাছে আমরা বলবো সমস্ত দপ্তরের আধিকারিক যারা আছে ওনাদেরকে যাতে স্পেশালি মেসেজ দেওয়া হয়, যাতে ওনারা আপনাদের ক্ষেত্রে যাতে আলাদা একটা সেল খুলে, দুর্গাপুজো পারমিশন সেল বলে খোলা থাকলে আপনাদেরকে ঘুরতে হবে না, এখানে পার্টিকুলার লোক বসে থাকলে আপনাদের কাজটা খুব দ্রুত হয়ে যাবে। সেক্ষেত্রে আমি আপনাদের আজকে অ্যাকচুয়ালি আসন্ন দুর্গাপূজা, যেটা আপনারা জানেন আজ দুর্গাপূজা শুরু হচ্ছে, তো দুর্গাপূজার দিনগুলিতে যাতে শান্তিপূর্ণ পরিবেশ এবং মানুষ যাতে নিশ্চিন্তে পুজোগুলি দর্শন করতে পারে সেই জন্য একটা পরিকল্পনা, একটা প্রস্তুতি মিটিং ছিল। সেখানে আমরা আইন শৃঙ্খলা এবং বিভিন্ন ক্লাবের যে যে সমস্যাগুলি আছে সেগুলি আমরা শুনেছি। আমাদের তরফ থেকে যে যে কাজগুলি আমরা করে ওনাদেরকে সহযোগিতা করতে পারবো সেই প্রতিশ্রুতি আমরা দিয়েছি। এবং কিছু পুজো উপলক্ষে কিছু কিছু নিয়ম যেগুলি সমস্ত ক্লাবকে মানা উচিত সেগুলি আমরা বলেছি। নেশার দিকটা নিয়ে কী কী উঠে সেই ব্যাপারেও আলোচনা হয়েছে। নেশার দিকটা নিয়ে ওনারা আমাদেরকে সহযোগিতা করবেন আর আমাদেরও সহযোগিতা থাকবে। এই পারমিশন নিয়ে অনেক কিছু সমস্যা। পারমিশন নিয়ে ব্যাপারটা হচ্ছে বিভিন্ন দপ্তর থেকে এদের পারমিশন নেবে। ওনাদের বক্তব্য হচ্ছে বিভিন্ন দপ্তর থেকে পারমিশন না নিয়ে ওনারা এক জায়গা থেকে যদি পারমিশন নেন তাহলে কিন্তু বিষয়টা এইভাবে সম্ভব না, কারণ বিভিন্ন দপ্তর বিভিন্ন বিষয় নিয়ে পারমিশন দেয়। ইলেকট্রিসিটি নিয়ে, পিডব্লিউডি তার রাস্তা নিয়ে, ওয়াটার সাপ্লাই মতো করে এটা এইভাবে সম্ভব না। আমাদের কাজ হতে খুব সহজে, সেই জন্য আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলবো, এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কতটা ক্লাব রয়েছে আপনাদের পূর্ব থানা এলাকায়? পূর্ব থানা এলাকায় অলমোস্ট 100 এবং সে কতটা ক্লাব অংশগ্রহণ করেছে জানতে হবে, তবে নট লেস দেন 80। থ্যাংক ইউ। বলছি আমি একটা কোম্পানি যদি না তুমি নিলে তোমার আমি তুমি আমার এটা দিবা দিয়ে দ্রুত মানে ইনফরমেশনটা যাতে শেয়ার করতে পারে, যাতে ওই একজন বলেছেন যে কুমারঘাটের আমরা নজর রাখবো, আমরা আছি, আপনারা আছেন, সবাই মিলে করতে হবে। যাতে ওইটা পুলিশ তো আপনাদের মিলে করতে হবে, এরপর যাতে না করতে হয়। আমরা গতবার যেরকম এবং আপনাদের যাতে দুর্গাপূজার যাতে শুভ হয় এই আশা রাখি। নমস্কার। আমরা পূজার আগে চেষ্টা করবো জরুরি পরিষেবার যা যা দরকার হয় এরকম একটা লিস্ট তাদেরকে আমরা তাদের মোবাইলে আমরা এই যে আজকের এই আমাদের সবাই যারা জরুরি পরিষেবার নাম্বারগুলি, যেমন ওসি, আউটপোস্ট, ওসি পুলিশ স্টেশন, আপনার অ্যাম্বুলেন্সের নাম্বার বা ফায়ার দপ্তরের নাম্বার আমরা এখনই সম্পাদক, সভাপতি বা এখানে যারা যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমরা হোয়াটসঅ্যাপ করে আমরা অল টাইম এখানে উপস্থিত আমরা পুলিশ প্রশাসনের সাহায্য পাবেন। আপনারা যেখানে ক্রাউড বেশি হয় এখানে পুলিশ এসেন্সিয়াল বুক হবে, রামনগর সংঘের সামনে হয়, আপনার চিত্তরঞ্জনের এখানে হয়, জন্মপুরেও করি আমরা পুলিশ এসেন্সিয়াল বুক। এগুলি তো সবসময় পুলিশ থাকবে হবে পুলিশ এসেন্সিয়াল বুক। তাছাড়া আমরা আমাদের আজকে যে আপনারা সবাই সময় আমরা থানাটাকে একটা ক্যাম্প বানাই, এখানে প্রচুর ভূমিকা। মহিলাদের উপর যেহেতু অনেক বেড়ে গেছে, এই কাজ যেন স্যার 2023 থেকে যেন চালু হয়েছে। শারদীয় শুভেচ্ছা। তো আপনারা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন, আমি শুনেছি আপনারাও, আমাদের তরফ থেকে অনেক কিছু বলা হয়েছে। তো ফাইনালি যে জিনিসটা এসে দাঁড়ালো, তো আমি 2-3টে পয়েন্টের উপর কথা বলছি যেগুলি ইন দ্য নাটশেল বলা যায়। প্রথমত পারমিশনের ক্ষেত্রে দেখুন কতগুলি বিষয় আছে। আপনারা জানেন কতগুলি আগেও আমাদের ইতিহাস আছে, কতগুলি প্যান্ডেল ভেঙে পড়েছে, কখনো কোনো ধরনের প্যান্ডেলের নিজে চাপাও পড়েছে। কিছুদিন আগে এসে আপনারা জানেন কৃষ্ণ মন্দিরে এখানে একটা ঘটনা ঘটেছে, সেটা পুরো ভেঙে পড়েছে। তো পারমিশন ফাইনালি আমরাই দিই, কারণ পুজোর সিরিয়াল মেনটেন থেকে আরম্ভ করে পুরো ডাটা যেটা আছে সেটা গভর্নমেন্টকে আমরাই পাঠাই। তো পাঠানোর আগে আমরা যেটা বলি, যেমন আপনার ইলেকট্রিসিটির ক্ষেত্রে আপনি কতটুকু আপনার পুজোর ডেকোরেশন অনুযায়ী বিদ্যুতের ইউনিটগুলি ভাগ করা হয়। আপনি 1000 ইউনিট বিদ্যুৎ না 2000 ইউনিট বিদ্যুৎ দেবে, সেটা আপনার ডেকোরেশনের উপর হয়। সেটার উপর ইলেকট্রিক ডিপার্টমেন্ট আপনাদেরকে পয়সা সেভাবে ওরা চালান কেটে নেয় এবং পারমিশনও দিয়ে দেয়। সেই ক্ষেত্রে আমরা ওনাদেরকে বলতে পারবো না যে আপনারা সাথে সাথে দিয়ে দেবেন, সেখানে আপনাদের যাওয়া দরকার, আপনাদের সেই এস্টিমেট দেওয়া দরকার, আদারওয়াইজ ওরা এটা করতে পারবে না। হ্যাঁ, আপনাদের কাজটা যেন ত্বরান্বিত হয়, মানে আপনারা যাতে বারবার ঘুরতে না হয়, সেই ক্ষেত্রে আমরা সেন্ট্রালি সবার সাথে আমরা বিশেষ করে আমাদের এসপি সাহেব, ডিএম সাহেব, ওনাদের কাছে আমরা বলবো সমস্ত দপ্তরের আধিকারিক যারা আছে ওনাদেরকে যাতে স্পেশালি মেসেজ দেওয়া হয়, যাতে ওনারা
আপনাদের ক্ষেত্রে যেটা আলাদা একটা সেল খুলে দুর্গাপুজো পারমিশন সেল বলে খোলা থাকলে আপনাদেরকে ঘুরতে হবে না, এখানে পার্টিকুলার লোক বসে থাকলে আপনাদের কাজটা খুব দ্রুত হয়ে যাবে। সেক্ষেত্রে আমি আপনাদের আজকে অ্যাকচুয়ালি আসন্ন দুর্গাপূজা, যেটা আপনারা জানেন আগে দুর্গাপূজা শুরু হচ্ছে, তো দুর্গাপুজোর দিনগুলিতে সর্বপ্রথমেই আপনাদের সংবাদ মাধ্যমের সবাইকে আমি আগাম শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি ভারতরত্ন সংঘের পক্ষ থেকে। তাছাড়া ত্রিপুরাবাসীকে শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা ও আমাদের ভারতরত্ন সংঘে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা প্রত্যেক বছরই ভারতরত্ন সংঘ দুর্গাপূজার সময় কিছু না কিছু একটা অভিনত্ব করে থাকি। ত্রিপুরা রাজ্যের জনগণ কিছু একটা ভালো দেখতে পায়। সেই জন্য আমরা প্রত্যেক বছরই ভারতবর্ষে কোনো না কোনো সনাতন ধর্মের উপরে, আমার হিন্দু ধর্মের উপরে কোনো দেবদেবীদের মন্দির এখানে উপস্থাপন করি। এইবার আমরা গুজরাটের নীলকণ্ঠ ধাম যে মন্দিরটা আছে ওই মন্দিরের আদলে আমরা এখানে মণ্ডপ তৈরি করছি। বাজেটটা কি রয়েছে মূর্তি এবং প্যান্ডেলের শিল্পীরা কোথায়? প্রথমত বাজেটটা হচ্ছে আমাদের, দেখুন আমাদের বাজেটটা সীমাবদ্ধ থাকে না, কারণ বাজেটটা উপর নিচে হয়, কারণ আমাদের নিজস্ব অনেক মালপত্র আছে। যেমন লাইট অ্যান্ড সাউন্ড সিস্টেম আমাদের ক্লাবের নিজস্ব রয়েছে। তাছাড়া আমাদের প্রত্যেক বছর আমরা যে দুর্গাপুজো করি ওইখান থেকে আমরা বিভিন্ন কাঠ, বাঁশ, আসবাবপত্র, স্টিলের, লোহার শীট ওইগুলি আমরা স্টোর করে রাখি। সেই জন্য আমরা প্রত্যেক বছরই গত বছরটা এই বছর ইউজ করতে পারি। সেই জন্য আমাদের বাজেটটা অনেকটাই কম থাকে। তারপরে একটা বাজেট ধরতে হয়, সেই জন্য আমরা এবার যে 30-35 লাখ টাকার মধ্যে আমাদের বাজেটটা সীমাবদ্ধ রাখছি। আমাদের যে মণ্ডপটা করছে ওইটা নবদ্বীপের শিল্পী ও আমাদের লোকাল শিল্পীরাও আছে। আমাদের প্রতিমা তৈরি করছে আমাদের ত্রিপুরা রাজ্যের আর্ট কলেজের ছাত্র জয়ন্ত দত্ত। আমাদের প্রতিমা 2-3 বছর প্রতিমা তৈরি করছেন। আজকে আমাদের এই প্রেক্ষাগৃহে উপস্থিত আমাদের ক্লাবের অ্যাডভাইজারি কমিটি চেয়ারম্যান কৃষ্ণপুর সরকার উপস্থিত, ক্লাবের সভাপতি চৌধুরী মহাশয় উপস্থিত রয়েছেন, আমাদের পুজো কমিটির প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট দেশ সরকার মহাশয় উপস্থিত রয়েছেন, আমাদের জয়েন্ট সেক্রেটারি উপজো কমিটি সেক্রেটারি রাজু বরণ উপস্থিত রয়েছেন, ক্লাবের সেক্রেটারি সুকান্ত দত্ত উপস্থিত রয়েছেন, ক্লাবের সভাপতি কমিটির সহসভাপতি শঙ্কর মহাশয় রয়েছেন, ক্লাবের পুজো কমিটির সহসম্পাদক চন্দ্রচূড় মহাশয়। আপনার নামটা? আমি প্রভাত ঘোষ, ভারত সংঘের সম্পাদক।
সাইডেও কয়েকজন এসে যাও এক লগে জড়ো মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। আয়োজিত মিটিংয়ে মূলত কি বিষয়ের উপর আলোচনা হয়? সর্বভারতীয় সেবা দলের বর্ষপূর্তি কর্মসূচি। এই 28শে ডিসেম্বর সেবা দলের বর্ষপূর্তি অনুষ্ঠান হবে। এই উপলক্ষে সর্বভারতীয় সেবা দলের সম্পাদক, উত্তর পূর্বাঞ্চলের ইনচার্জ চন্দন বড়ুয়া এবং ত্রিপুরা সেবা দলের ইনচার্জ সুকান্ত ভট্টাচার্য এরা এসেছেন। রাজ্য সেবা দলের আজকে এখানে সভা ছিল। এই সভায় সেবা দলের বর্ষপূর্তি কর্মসূচি এবং রাজ্যে সেবা দলের সংগঠনকে আরও ব্যাপকভাবে ঢেলে সাজিয়ে রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় সেবা দলের ক্যাডার তৈরি করে এই রাজ্যে সাধারণ মানুষের তাদের দৈনন্দিন সেবার কাজে তাদের সহযোগিতা করার লক্ষ্যে এবং রাজ্যের যে অগণতান্ত্রিক বাতাবরণ, মানুষের কথা বলার স্বাধীনতা, মানুষের কর্মসংস্থানের এবং এই রাজ্যে বিভিন্ন প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে যে অর্থনৈতিক দুর্নীতি, রেগা সহ নানা কাজে যেভাবে জনগণ উপেক্ষিত, এই বিষয়গুলি সামনে রেখে সেবাদল কর্মীরা প্রতিনিয়ত বিভিন্ন পঞ্চায়েতে, বিভিন্ন ভিলেজে তারা যাবে এবং জনগণকে সতর্ক করবে, জনগণকে নিয়ে আন্দোলনের মাধ্যমে তাদের অধিকার আদায় করবে। এটাই হলো মূল লক্ষ্য। একটা রেজিমেন্টেড ফোর্স, একটা ডিসিপ্লিন ফোর্স কিভাবে কংগ্রেস দলে তৈরি করে মানুষের কাজে লাগানো যায়, এটাই হলো সর্বভারতীয় সেবা দলের মূল লক্ষ্য। এই লক্ষ্যে আমাদের রাজ্য কাজ শুরু করেছে। লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় কমিটির বৈঠকে আপনি যাচ্ছেন, রাজ্যের ব্যাপারে কি বক্তব্য থাকবে আপনার? না, আমরা যেন এই রাজ্যে আগামী লোকসভা নির্বাচনে লড়াই করতে পারি এবং এই রাজ্যে বিজেপির যে জনগণের যে অনাস্থা, সাধারণ মানুষের যে বিজেপি বিমুখতা, এটাকে তুলে ধরে আগামী দিন লড়াইয়ে যেন আমরা কংগ্রেস দল এখানে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি, এই বিষয়গুলি নিয়ে আলোচনা হবে
এবং বর্তমান যে নির্বাচনে আমরা যেটা পরিলক্ষিত করেছি, দুটো বাই ইলেকশন, সারা দেশের চিত্র আর ত্রিপুরা রাজ্যের চিত্র হলো ভিন্ন। ত্রিপুরা রাজ্যে গণতান্ত্রিক উপায়ে নির্বাচন সংগঠিত করা এটা কোনোভাবেই সম্ভব হয় না। এর আগেও আমরা দেখেছি যে এই রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী উনি ভোটে দাঁড়িয়ে ওনার নির্বাচনী এলাকায় বহিরাগতদের প্রবেশ করিয়ে কিভাবে মানুষের ভোট লুট করে নির্বাচনে জয়লাভ করেছে। বিগত দুটি উপনির্বাচনও আমরা দেখলাম নির্বাচনকে প্রহসনে পরিণত করে তারা এই নির্বাচনের জয়লাভ সূচিত করেছে। এটা কোনোভাবেই ফলাফল হতে পারে না যে 6 মাস আগে যেখানে একটা বিধানসভা আসনে 5000 ভোটে যারা হেরেছে, আজকে সেই বিধানসভাতে বিরোধী ক্যান্ডিডেট বা প্রতিদ্বন্দ্বী ক্যান্ডিডেট 5000ও ভোট পায়নি। এটা জনগণের এত বড় তাদের অধিকার খর্ব করা বা তাদের গণতান্ত্রিক রায়কে উপেক্ষিত করা, এটা চরম শিক্ষা তারা পায়। তবে আমি বলবো যে নির্বাচনে লড়াই করতে গেলে একটু নিজেদেরকে সক্রিয় করে লড়াইয়ের ময়দানে থাকতে হবে। যারা শুধু লড়াইয়ের জন্য লড়াইয়ের ময়দানে থাকতে চান, এটা কিন্তু ঠিক হবে। আমরা ইন্ডিয়া জোটকে শক্তিশালী করার লক্ষ্যে ত্যাগ করেছি, কিন্তু এটা বারবার আপনি কি বলতে চাইছেন যে বামফ্রন্ট সেইভাবে লড়াই করতে পারেনি উপনির্বাচনে? লড়াইটা আরো বেশি সংঘবদ্ধ হওয়া উচিত ছিল, সবাইকে নিয়ে লড়াইয়ের ময়দানে থাকা উচিত ছিল। বিশিষ্ট সমাজসেবক শ্রীমুকুন্দ মহোদয়, তো এখানে আপনারা সপরিবারে সব বন্ধু বান্ধব উপস্থিত আমাদের অনুষ্ঠানকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের জনপ্রিয় কাউন্সিলর, আমাদের মধ্যে আরো যিনি একজন অতিথি এখানে উপস্থিত থাকার কথা। আমরা এখানে অভিযাত্রী অনুষ্ঠান প্রক্রিয়া আসেন প্রতিযোগিতায় 3 নং ওয়ার্ডের উদ্যোগে মাননীয় যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতায় অতিথি হিসাবে আমাদের কাছে উপস্থিত আজকের এই সভা, এই মনসামঙ্গল। আজকের এই অনুষ্ঠানের শুরুতে আমি এই স্বাগত আলোচনা রাখার জন্য আমাদের 3 নং ওয়ার্ডের রাখার জন্য অনুরোধ রাখছি। সবাইকে মনসামঙ্গল প্রতিযোগিতা, সেই মনসামঙ্গল প্রতিযোগিতায় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পৌর নিগমের 3 নং ওয়ার্ড অন্তর্ভুক্ত এবং এই ওয়ার্ডের যিনি আপনাদের দ্বারা নির্বাচিত আশীর্বাদ যিনি করেছেন তাকে সেই জগদীশ দাস, আমাদের এমএসি মেম্বার, ওনার উদ্যোগে যে মনসামঙ্গল প্রতিযোগিতা অনুষ্ঠান আজকে শুরু হয়েছে, আমি সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানে আমি বললাম যিনি উদ্যোক্তা, আমার সাথী আগরতলা পৌর নিগমের এমআইসি সদস্য, আপনাদের সকলের প্রিয় শ্রী জগদীশ দাস মহোদয় মঞ্চে আছেন। জগদীশ বাবুকে ধন্যবাদ জানাই এই কারণে, জগদীশ বাবুকে আপনারা নির্বাচিত করেছেন, আশীর্বাদ করছেন কাজ করার জন্য। কি কাজ করবেন? রাস্তা, ট্রেন, নিকাশি ব্যবস্থা, আলোর ব্যবস্থা, আপনাদের বিভিন্ন সমস্যাগুলি বা চাহিদাগুলি বা যেগুলি আপনারা চাইছেন সেগুলি করার জন্য। কিন্তু জগদীশ বাবু আমি অনেকগুলি প্রোগ্রামে এসেছি, এটা একটা অভিনব প্রোগ্রামে বলবো, এই প্রথমবার এটা করেছে যে সিস্টেমের বাইরে গিয়ে অন্য মানুষের যে অন্য বোনদের মাদের যে আরো চাহিদা আছে,
এটা অনুধাবন করছেন জেলা মানুষ আমার কর্তৃপক্ষ। কাজ উনি করছেন। আমার আগরতলা আমাদের 11টা ওয়ার্ডের মধ্যে জগদীশবাবু অনেক বেশি কাজ করছেন, অনেক বেশি এবং অনেক বেশি দায়িত্ববান। প্রতিদিনই আমাদের সঙ্গে অফিসে যান, যোগাযোগ করেন, চেষ্টা করেন বিভিন্ন পর্যায়ে, শুধু আগরতলা পৌর নিগমে না। আমার যতটা জানা আছে এই এলাকার মধ্যে প্রায় 5 কোটি টাকার উপর কাজ হয়েছে বিভিন্ন দপ্তরে, পৌর নিগমের না, পিডব্লিউডি, নগরায়ণ দপ্তর, এমএলএ, এমপি ফান্ড খুবই চেষ্টা করে আপনাদের সমস্যার সমাধান করার জন্য। পাশাপাশি লক্ষ্য রেখেছে যে আমাদের এছাড়াও কিছু আমাদের মনের খোরাক আছে, যারা আমরা ধর্মবান, যারা হিন্দু সনাতন ধর্মকে বাঁচিয়ে রাখার আমরা চেষ্টা করছি, কারণ এই দেশকে দেখে চক্রান্ত চলছে, হিন্দু ধর্ম সনাতন ধর্মের আক্রমণ হওয়ার চেষ্টা করছে, ধর্মকে সনাতন ধর্মকে বিনষ্ট করার একটা প্রক্রিয়া শুরু হয়েছে। তার থেকে রক্ষা করতে হলে এই ধরনের অনুষ্ঠান প্রতিটি এলাকা, প্রতিটি পাড়ায় মহল্লায় করতে হবে। আমাদের হিন্দু সনাতন ধর্মের দিকে একত্রিত করতে হবে, যাতে কোনো চক্রান্ত আমাদের মধ্যে, ঐক্যের মধ্যে, সম্প্রীতির মধ্যে, সম্প্রদায়ের মধ্যে বিভেদ করতে না পারে। কাজে এই ধরনের মনসা মঙ্গল প্রতিযোগিতা, কারণ মনসা মঙ্গল, মনসা মা মনসার আমাদের রাজ্যে অনেকখানে পূজিত হন। আমরা ধার্মিক, আমরা ধর্মপ্রিয় মানুষ যারা, আমরা হিন্দু ধর্ম যারা যুক্ত আছি, তারা কিন্তু প্রতি বাড়িতে পুজো করতে না পারলেও কিন্তু পাঠ করানো হয়। 1 মাস ব্যাপী একটা অনুষ্ঠান হয় প্রতি বাড়িতে। এটা একটা কিন্তু শুধু প্রতীকী পুজো বলবো না, এই মায়ের আরাধনার মাধ্যমে আমাদের মধ্যে সম্প্রীতি বাড়ে। যখন আমরা দেখি আমার আগরতলা, আমার পাড়ার রামনগর দেখি, বিভিন্ন জায়গা থেকে 1 মাসের মধ্যে যখন মনসা পাঠ শুরু হয় মনসা মঙ্গলের, তখন দেখি বিভিন্ন জায়গায় অটো করে, গাড়ি করে, বিভিন্ন প্রান্ত থেকে অন্যান্য যখন জিজ্ঞেস করি জিরেনিয়া, কোথাও বলে যে রানীবাজার, কোথাও মোহনপুর, এই মা বোনেরা এসে আমাদের রামনগর, কৃষ্ণনগর, জয়নগরে তারা কিন্তু পুজো পাঠ করবে। কারণ তাদের মধ্যে কিন্তু আমাদের সম্পর্ক ছিল। আজকে যারা মনসা মঙ্গলে অংশগ্রহণ করবেন তারা বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় থাকেন, কিন্তু আজকে কিন্তু আমরা সবাই একত্রিত মত বিনিময় করব এবং নিজেদের আচার আচরণ কথাবার্তা বলবো। তাতে কি হয়, আমাদের মনের যেমন একটা আনন্দ বৃদ্ধি পায়, পাশাপাশি আমাদের ধর্মকে শক্তিশালী করার জন্য আমাদের যেগুলি ছোট ছোট ভুল ভ্রান্তি বা কি করা উচিত এগুলো আলোচনার মাধ্যমে হয়। কাজে এই ধরনের অনুষ্ঠান আগামী দিন আছে, প্রথমবার করেছেন জগদীশবাবু, আমি বিশ্বাস করবো মায়ের আশীর্বাদ থাকবে, আগামী দিনে আরো বড় করে ব্যাপকভাবে আপনারা করবেন। আমি চাইবো সমাজের প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি মানুষের যে চাহিদা, সবার এক চাহিদা না, অনেকে যারা ধর্মের সঙ্গে যুক্ত আছেন বা পুজো অর্চনা থাকেন, মা বোনেরা অত্যন্ত জগদীশবাবুকে আশীর্বাদ করবেন, আপনাদের আশীর্বাদ যারা এটা করেছেন তাদের মনের খোরাক আপনারা উপলব্ধি করে তাদেরকে দিয়েছে। কাজে প্রত্যেকটি মানুষের অনেক অনেক চাহিদা সব দিকে থাকে, কারোর ধর্মের দিকে, কারোর কর্মের দিকে। আমাদের একমাত্র দেশ, বিশেষ করে বলবো নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যখন কেন্দ্রীয় সরকার 2014 থেকে শুরু হয়েছে এবং আমাদের এখানে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ধর্ম যার ধর্ম করার একটা মহল তৈরি হয়েছে। দেখবেন আমাদের অনেকে বলে এই সরকার আসার পর 2018-তে গণেশ পূজা বেড়ে গেছে, এবার তো প্রতি পাড়ায় ক্লাবই হচ্ছে। এটাতে বলা যায় রাজ্যের শান্তি আছে, শৃঙ্খলা আছে, অর্থ উপার্জন আছে, মানুষ শান্তিতে আছে বলে পুজো করতে পারে। আগে তো আমরা ছিলাম কেন পুজো করতে পারলাম না, পরিবেশ ছিল। এখন মানুষ তার মনের মতো কাজ করতে পারে, ধর্ম কর্ম যা যেটা ইচ্ছা। কাজে এটাই আমরা চাইবো এই সব পূজা অর্চনার মাধ্যমে সনাতন হিন্দু ধর্মের সমস্ত ব্যবস্থাকে বাঁচিয়ে রাখা, সুদৃঢ় করা, সমৃদ্ধ করা, পাশাপাশি এই এলাকার মানুষের সকলকে নিয়ে শান্তি থাকার জন্য পূজা অর্চনা ধর্ম অনুষ্ঠান করা। মঙ্গলার্থে আমি বলবো জগদীশবাবু ওনারা নিজের জন্য করেননি, আপনারা যারা আয়োজক তারা আপনাদের নিজের জন্য করেন, আপনারা সার্বিক এই এলাকার সর্ব মানুষের মঙ্গলের কামনায় এই অনুষ্ঠান করছেন। সকলকে অনেক বিশিষ্ট সমাজসেবক শ্রীমুকুল মহোদয়। তো এখানে আপনারা সপরিবারে সব বন্ধু বান্ধব উপস্থিত আমাদের অনুষ্ঠানে। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা, হাম্বাই গুরু মশলা। সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। সচিব
মিস্টার দীপেন্দ্র দত্ত মহাশয়, এছাড়া অন্যান্য মেম্বারগণ, অন্যান্য এই ব্যস্ততার মধ্যেও আজকের যে এক্সিকিউটিভ কমিটির মিটিং ত্রিপুরা যোগা অ্যাসোসিয়েশনের, তাতে সবাই আসার জন্য, আর পুরো ব্যাপারটা আমাদের সংস্থার সচিব মহাশয় খুব বিস্তৃতভাবে সুন্দরভাবে বলেছেন। আমরা চাইছিলাম ত্রিপুরা রাজ্যে যোগাকে আরও ছড়িয়ে দেওয়ার জন্য এবং শুধু এটাকে আগরতলা কেন্দ্রিক না রাখার জন্য, এবং বিগত দিনেও দেখা গেছে আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আমরা চ্যাম্পিয়ন যোগা খেলোয়াড়দের পেয়েছি। সুতরাং যোগাকে পপুলার করার জন্য যোগা অ্যাসোসিয়েশনের একটা প্রয়াস শুধু আগরতলা কেন্দ্রিক পুরো ব্যাপারটাকে না রেখে এটাকে যদি রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়া যায়। বিগত 2 বছরের যে স্টেটমেন্ট, সেটা আমরা যেভাবে জানালেন সচিব, সেটা আমরা আগরতলাতে করেছিলাম। এগিয়ে চলো সংঘকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, তারা আমাদের পাশে দাঁড়িয়েছিলেন, সাহায্য করেছিলেন। এই বছর আমরা চেষ্টা করছি যে এটাকে যদি আগরতলার বাইরে কোথাও নিয়ে যাওয়া যায়। অলরেডি সাবরুম তাদের ইচ্ছাপত্র, ইচ্ছের কথা আমাদেরকে জানিয়েছেন। আজকে সবাই মিলে আমরা আলোচনা করব, যদি সবাই সম্মত হয়, কমিটি যদি সম্মত হয়, তাহলে হয়তোবা সাবরুম বা ত্রিপুরা রাজ্যের অন্য কোথাও এইবারে স্টেটমেন্ট করার একটা ইচ্ছে। আর আজকের মিটিংয়ের একটা বিষয় যেটাকে সামনে রেখে আমরা সবাই একত্রিত হয়েছি, যে ত্রিপুরা রাজ্যে যোগার যে ঐতিহ্য সেটা অত্যন্ত পুরনো, এবং যেরকম বিশুদা পাশে বসে রয়েছেন, নিরঞ্জনবাবু রয়েছেন, বা যারা এখানে সবাই আছেন, তারা প্রত্যেকেই স্বক্ষেত্রে যোগাকে নিয়ে প্রচুর কাজ করেছেন এবং ত্রিপুরার কে ভারতবর্ষের মানচিত্রে পরিচিত করেছেন। বিগত বছরগুলিতে আইদার আমরা চ্যাম্পিয়ন বা রানার্স হয়েছি। এই বছরও আমরা চাইব যে আমরা যাতে ন্যাশনাল মিটে আমরা যাতে চ্যাম্পিয়ন হতে পারি, আমরা যাতে ভালো রেজাল্ট করতে পারি, সেরা যাতে ত্রিপুরা রাজ্য থেকেই হয়, সেই বিষয়ে নজর রাখতে গিয়ে আমাদের হয়তোবা আমাদের যে ডিস্ট্রিক্ট লেভেল মিট বা স্টেট লেভেল মিটগুলোকে একটু আগে করে নেওয়া, এবং তার ফলে আমরা একটা হয়তোবা একটা কোচিং ক্যাম্প বা ট্রেনিং আমরা নিজেদের মধ্যে রাখতে পারবো, যাতে করে আধুনিক যে নিয়ম কানুনগুলো যোগাতে এসে গেছে সেই মতো করে আমাদের খেলোয়াড়রা প্রস্তুত হতে পারে এবং তারা যাতে ভালো রেজাল্ট করতে পারে। আমরা আমাদের এই প্রিয় চ্যানেলের মাধ্যমে সবার কাছে এই শুভেচ্ছা চাইব, যাতে তারা সবাই আমাদের এই যোগা খেলোয়াড়দের পাশে থাকেন বা এই প্রয়াসের পাশে থাকেন, যাতে করে ত্রিপুরা রাজ্যের যে যোগার যে ইতিহাস বা ঐতিহ্য সেটা যাতে বর্তমানেও বজায় থাকে এবং ভবিষ্যতে চলতে থাকে। যারা এসছেন আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, তাদেরকে আবারও স্বাগত জানাই আজকের এই মতামত বা বিনিময়ের জায়গাতে, এবং আমাদের এই চ্যানেলের মাধ্যমে সবাইকে ধন্যবাদ জানাবো বিগত বছরগুলিতে যেভাবে আমাদের পাশে ছিলেন। এই বছরও আপনারা একইভাবে পাশে থাকবেন, যাতে করে আমাদের রাজ্য দল ন্যাশনাল মিটে গিয়ে ভালো ফল করতে পারে, ভালো রেজাল্ট করতে পারে। ধন্যবাদ। পক্ষ থেকে শ্রদ্ধা, ভালোবাসা এবং প্রণাম জানাচ্ছি। We want justice, we want justice, we want justice, we want. আমরা কোনো রেজাল্ট পাচ্ছি না, মাননীয় মুখ্যমন্ত্রী জবাব দাও। 3 বছর অতিক্রান্ত হওয়ার পরে আমরা কোনো রেজাল্ট পাচ্ছি না, মাননীয় মুখ্যমন্ত্রী জবাব দাও। 3 মাস অতিক্রান্ত, এখনো মেরিট লিস্ট কেন? We want justice, we want justice. We want justice, 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 we want justice. আমি একজন জেআরবিটি পরীক্ষার্থী।
অনেক দিন হলো জিআরবিটি প্রসেস কমপ্লিট করে না। সি এর পরীক্ষা হয়েছে, সি এবং ডি এর থিওরি পরীক্ষা হয়েছে, সি এর ভাইবা হয়েছে, কিন্তু রেজাল্ট যাতে তার 2 বছর 9 মাসের উপর অতিক্রান্ত হয়ে যাচ্ছে, এটা প্রসেস কমপ্লিট করে না। আমরা অনেক মানসিক অবসাদে ভুগছি এবং অনেক কষ্ট পাচ্ছি। আমাদের যাতে চাকরি বাকরি হয়, আমরাও যাতে কিছু পাই। নতুন গভর্নমেন্ট আসার পর বেকাররা কিছুই পাচ্ছে না। ডি এর ইন্টারভিউ যাতে স্টার্ট করে, সি এর রেজাল্ট দিয়ে, এটাই চাই। জিআরবিটির প্রচেষ্টা যাতে তাড়াতাড়ি কমপ্লিট করে। আপনারা আজকে এখানে দাদা অসংখ্য ধন্যবাদ আমাদের আবার আপনার শোনার জন্য, আপনাদের আসার জন্য। দেখুন, আপনারা তো সবাই অবগত আছেন 2021-এর অগাস্ট মাসে আমাদের এক্সাম হয়েছে, ঠিক আছে। তারপর কেস হলো অনেক তাল বাহানা, অনেক কিছুর পরে নভেম্বর 2022-এ আমরা রেজাল্টটা পাইছি। তারপর ইন্টারভিউ শুরু হয়েছে গ্রুপ সির জন্য। ফাইনালি জুন 6, 2023 ইন্টারভিউ ফর গ্রুপ সি শেষ হয়েছে। গ্রুপ ডির ইন্টারভিউ এখনও বাকি। তো দেখুন, জুনের 6 তারিখ ইন্টারভিউ শেষ হওয়ার পরেও আজ অবধি আমরা মেরিট লিস্টটা পাইলাম। জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, আজকে 10 তারিখ, 3 মাস হয়ে গেছে। আমরা টিপিএসসি যে সময় ইন্টারভিউ শেষ হয় 1 মাসের মধ্যে মেরিট লিস্ট ডিক্লেয়ার করে দেয়, ম্যাক্স টু ম্যাক্স 1 মান্থ। আমাদের জিআরবিটির বেলায় অন্যরকম কেন? মাননীয় মুখ্যমন্ত্রী পরপর আমাদের রিপ্লাই দেয়, হঠাৎ, খুব সত্য। কিন্তু আমরা যে 3 মাস ধরে আমাদের যে রাতে ঘুম নেই, আমাদের যে দিন অতিবাহিত হচ্ছে না, আমরা যে কীরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে আমাদের দিন পার হচ্ছে, এটা কি মাননীয় মুখ্যমন্ত্রী উপলব্ধি করছেন? আমরা আমাদের যদি কেউ এই যে প্রতিনিয়ত ডিপ্রেশনের মধ্যে যাচ্ছে, যদি কেউ কোনো ভুল স্টেপ নিয়ে নেয়, ঠিক আছে, কারণ মানসিক অবসাদের মধ্যে দিয়ে মানুষ অনেক কিছু করতে পারে, তাহলে এর দায়িত্বটা কে নেবে? ঠিক আছে। তাহলে তারপর দেখুন, আমরা একটা শুনেছিলাম অগস্ট মাসের থেকে গ্রুপ ডির ইন্টারভিউ শুরু হবে, তার জন্য কিন্তু একটা উপনির্বাচন এসে গেল, ঠিক আছে। যা 1 মাসে উপনির্বাচন শেষ হয়েছে, 1 মাসের রেজাল্টও পায় না। আমাদের মানে পরীক্ষার বেলায়, আমাদের এক্সামের বেলায় তো এরকম না, 3 মাসও লাগতে পারে, 5 মাসও লাগতে পারে। আচ্ছা যাক, তো গ্রুপ ডি নভেম্বর, আচ্ছা জিআরবিটি প্রসেসটার যে সময়সীমা আছে নভেম্বর 2023-এ শেষ হওয়ার কথা, গ্রুপ ডি ইন্টারভিউ এখনও বাকি। আজকে সেপ্টেম্বর 10, ঠিক আছে, মাঝখানে পূজা আছে। তো গভর্নমেন্ট কি নভেম্বর মাসের মধ্যে ইন্টারভিউটা নিতে পারবে? গ্রুপ ডি 15,000 ক্যান্ডিডেট, নাকি আবার এক্সটেন্ড করবে? অলরেডি 2 বার এক্সটেন্ড করার পরেও গভর্নমেন্ট কি পারবে এটার মধ্যে সময়টা মধ্যে শেষ করতে? আচ্ছা যাক, তো গভর্নমেন্টের কাছে তবু আমরা রিকোয়েস্ট করবো, আপনারা চাইলে সব কিছু করতে পারেন, এই সময়সীমার মধ্যে এটা শেষ করে, গ্রুপ ডি ইন্টারভিউ শেষ করে গ্রুপ সি মেরিট লিস্ট ইমিডিয়েট দেওয়া দরকার। কারণ আমাদের সিচুয়েশনটা অনেক খারাপ পজিশনে আছে স্যার। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আওয়ার সিচুয়েশন, বিকজ ইটস সিরিয়াস। অ্যান্ড গ্রুপ ডি ইন্টারভিউটা যাতে এই যতটুকু সময় আছে এর মধ্যে মিশন মোডে, আমাদের গভর্নমেন্ট মিশন মোডে অনেক কিছু করতে পারে, ঠিক আছে, অনেক কিছু করতে পারে। আমরা এটা উপলব্ধি করছিও রিসেন্টলি, অনেক কাজ হয়েছে আমাদের ত্রিপুরায় মিশন মোডে। তাহলে কেন একটা ইন্টারভিউ সম্ভব হবে না? অবশ্যই সম্ভব, ঠিক আছে। তো এটা নেন স্যার, এই 4,910টা পোস্ট আপনারা যে ডিক্লেয়ার করছেন, অবশ্যই আমাদের এক্স-সিএম মাননীয় বিপ্লব কুমার দেব, উনি এটাকে অনেক মানে যুবকদের প্রতি যে ওনার কতটুকু একটা মানে সহানুভূতি অবশ্যই আছে, ওটা ওনার এই ড্রাইভটা থেকে আমরা উপলব্ধি করতে পারছি। তো কিন্তু ঘটনার দুর্ভাগ্যের বিষয়টা এখনও এটা কমপ্লিট হয়নি, ঠিক আছে। তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানিক শাহ, হ্যাঁ, ওনাকে অ্যাকচুয়ালি আমরা অনেক শ্রদ্ধা করি। কেন? দেখুন, ওনার নামের আগে 2টা টাইটেল আছে, প্রফেসর। যে সময় আমরা শুনি না এই ওয়ার্ডটা, তখন আমাদের সব টিচারের কথা আমাদের মনে আসে, আমরা সব টিচারকে ফোন করি, ওই দিক থেকে আমরা ওনার প্রতি রেসপেক্ট, ঠিক আছে। তারপর আরেকটা টাইটেল আছে ওনার ডক্টর, সেম আমাদের জীবন বাঁচায় আমাদের ডক্টর, ওই দিকটাও ওনার প্রতি আমাদের অনেক রেসপেক্ট। তারপর লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের সুপ্রিম হেড অফ দ্য স্টেট, দ্যাট ইজ দ্য সিএম পোস্ট, ঠিক আছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানিক শাহ হোল্ড করছে। তো ওটার প্রতি তো এক্সট্রিম রেসপেক্ট অবশ্যই আছে স্যার। কাইন্ডলি রিকোয়েস্ট ইউ, প্লিজ কমপ্লিট দিস 4,910 posts. It actually very important for our state economy. Thank you. মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা, হাম্বাই গুরু মশলা। সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুরু মশলা।
যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুঁড়ো মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুঁড়ো মশলা। না তোমরা তো প্রথমবার তোলা হয়েছে তারা গার্লসের কর্ণাটক যাচ্ছে। আজকে আমরা জার্সি ফিল্ডল অফিসিয়াতে আসছি এবং আমরা যারা যাচ্ছেন সবাইকে আমরা ক্লিনিকের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আশা করি আমরা এবার ভালো রেজাল্ট করব এই আশা নিয়েই আমাদের টিম যাচ্ছে, ভালো খেলবে এবং সবাই যাতে সুস্থ থাকে, সবাই খেলে সুস্থভাবে জয় নিয়ে যাতে ফিরে আসে এটাই করতেছি। আমরা সবাই এসিতে পাঠাইতেছি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম টিএফের পক্ষ থেকে সবাইকে আমরা এসি কোচে পাঠাচ্ছি আমরা কর্ণাটকের বেলগাম। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা হাম্বাই গুঁড়ো মশলা। সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুঁড়ো মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুঁড়ো মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুঁড়ো মশলা। আমি পূর্বজন্মারিতে থাকি। এটা আমি বানিয়েছি মেস্টিক্স দিয়ে। প্রায় 5,000টা মেস্টিক্স ইউজ হয়েছে এর মধ্যে। এটা হলো আমাদের সদস্য প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির পোর্ট্রেট। এটা 14 ইঞ্চি উচ্চতাতে আর প্রস্থ হচ্ছে 11 ইঞ্চি। এটাকে বানাতে আমার প্রায় 20 দিন সময় লেগেছে। কিভাবে আপনার আসলো মাথায় বা খেয়াল আসলো যে এটা আঁকবেন বা মেস্টিক দিয়ে বানাবেন? এটা আমি মেস্টিক্স দিয়ে অনেক কিছু বানিয়েছি। তো এটা আমার তরফ থেকে সরাসরি প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে একটা উপহার, ওনার জন্মদিন উপলক্ষে। তাই আমি নিজের হাতে ওনাকে এই জিনিসটা উপহার দিতে চাই। তাই সরকারের কাছেও আমার একটাই আবেদন, যাতে কোনো একটা কিছু করে যাতে আমাকে প্রধানমন্ত্রীর সাথে একটু দেখা করিয়ে যাতে এই জিনিসটা আমি দিতে পারি, এই জিনিসটা একটু দেখতে। আপনার নাম? আমার নাম বিজয় দেবনাথ। এই জায়গাটার নাম? এটা পূর্ব চানমারি, আগরতলা, ত্রিপুরা ওয়েস্ট। অবস্থিত রামকৃষ্ণ মিশন ও মঠ প্রতিষ্ঠার ক্ষেত্রে যে শিক্ষক দিবসের মতো আমরা এবারে অনুরোধ করব আমাদের যারা মঞ্চে উপবিষ্ট আমাদের অতিথিবর্গ রয়েছে প্রত্যেকে অনুরোধ করব আপনারা আমাদের অ্যাসোসিয়েশনকে আপনারা প্রদান করেছেন। মাননীয় সভাপতি শ্রী রাজেশ দত্ত মহোদয় মঞ্চে আছে, তাদেরকে সম্বোধিত করা হয়েছে। এই রাজ্যের বিশিষ্ট গুণীজন, বিশেষ করে এখানে ছাত্র পরেশচন্দ্র চক্রবর্তী প্রাক্তন, যিনি প্রধান শিক্ষক ছিলেন, এবং
সৌভাগ্য হয়েছে ওনার সান্নিধ্য পাওয়া। আছেন জগদীশ গঙ্গোত্রী, যিনি প্রফেসর, আমাদের রাজ্যে সকলের পরিচিত বিশিষ্ট শিক্ষাবিদ। আছেন ধনঞ্জয় চৌধুরী, যিনি ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের মাননীয় সভাপতি। আছেন শ্রীমতী অনামিকা দেবমান মহোদয়া, প্রধান শিক্ষিকা বিজয় কুমার বালিকা বিদ্যালয়, যিনি আজকে শিক্ষক দিবস উপলক্ষে এই ধরনের একটা অনুষ্ঠান করা হয়েছে। কারণ গত 5ই সেপ্টেম্বর সারা দেশের সঙ্গে সারা রাজ্যের শহরেও সরকারি বেসরকারি বিভিন্ন বিদ্যালয় প্রতিষ্ঠান আমাদের ভারতবর্ষ না পৃথিবীর বলবো সর্বশ্রেষ্ঠ দার্শনিক, শিক্ষাবিদ, সমাজ সংস্কারক এবং প্রাক্তন রাষ্ট্রপতি ভারতবর্ষে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিনকে সামনে রেখে শিক্ষক দিবস পালন করা আমাদের দেশে জাতীয় যথেষ্ট উৎসব দিনের সঙ্গে সারা রাজ্যের সঙ্গে উৎসব করা হয়েছে। উদ্দেশ্য একটাই হচ্ছে শিক্ষক দিবসকে সামনে রেখে যেমন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণকে সম্মান জানানোর পাশাপাশি শিক্ষা প্রসার, শিক্ষাকে সমৃদ্ধ করার জন্য যারা এই রাজ্যের ধনীরা আছেন, ধনী ব্যক্তিরা, তাদেরকে সম্মান জানানোর জন্য এই ধরনের অনুষ্ঠান করা হয় শিক্ষক দিবস। বলেছিলেন আলোচনায় প্রারম্ভিক ভাষণে, শিক্ষক দিবসকে সর্বপল্লী রাধাকৃষ্ণন উনি চেয়েছেন যখন ওনার জন্মদিন পালন করার জন্য ওনার যারা শিষ্যরা, ভক্তরা চেয়েছিলেন, তিনি বলেছিলেন আমাকে সম্মান জানানো যদি আদর্শ শিক্ষককে সম্মান জানানো হয়, আমার জন্মদিনটা আদর্শ শিক্ষকের দিবস হিসেবে পালন করার জন্য, সেই হিসাবে জাতীয় শিক্ষক দিবস পালন করা হচ্ছে আমাদের এই রাজ্য হচ্ছে। তো আমি তাদেরকে ধন্যবাদ জানাই যারা এই টিচার ওয়েলফেয়ারের পিছনে বড় উদ্যোগ গ্রহণ করেছে, সমাজের প্রতি যারা দায়িত্ব নিয়ে সামাজিক কাজ করে, সমাজের যে দায়বদ্ধতাকে রেখে এবং শিক্ষা ক্ষেত্রে যাদের অবদান আছে তাদেরকে সম্বর্ধনা দেওয়া। শুধু এখানে 5 জনকে দেওয়া হয়েছে বলে সংখ্যাটা এরকম না, তাদের মধ্যে সারা রাজ্যের যারা শিক্ষা প্রথায় কাজ করছেন, যারা সম্মানীয় শিক্ষকরা আছেন, তাদেরকে সম্মানিত করা হচ্ছে। 5 জনের প্রত্যেকই আরও অনেক শিক্ষক শিক্ষিকা যারা আছেন, যাদের অবদান অনেক আছে। ইচ্ছে করলে প্রোগ্রাম করা যায় না, একটা সুন্দর, কিন্তু যারা একটা সম্বোধন দিচ্ছে তারা কিন্তু আমাদের রাজ্যে গুণী শিক্ষক বা অধ্যাপক এবং তাদের একটা ভূমিকা আছে শিক্ষা প্রসারের ক্ষেত্রে। তো আমাদের দেশেও এখন শিক্ষার ব্যবস্থার ক্ষেত্রে আমল করে শিক্ষার নীতি পাল্টে গিয়েছে। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন আমাদের সরকার গঠন করে, কেন্দ্রীয় সরকার তখন শিক্ষার উপর সবচেয়ে জোর দিয়েছে। শিক্ষার নতুন কেন্দ্রীয় শিক্ষানীতি চালু হয়েছে আমাদের রাজ্যেও। 2018 যখন বিজেপি সরকার হয়, সমস্তগুলি বিষয়ের উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে শিক্ষাকে, গুণগত মান করা হয়েছে শিক্ষাটা কোনো গভীরই শিক্ষানীতি আমাদের সরকার নিয়েছে, যার ফলে বর্তমান আগামী প্রজন্মের যারা স্টুডেন্টরা তাদের কিন্তু অনেক কিছু তাদের পাওয়ার বিষয় হয়ে গেছে। আজকে যারা শিক্ষকরা আছেন তারা আপনারা একদিন ছাত্র ছিলেন, কাজে তখন ছাত্র অবস্থা শিক্ষা গ্রহণ করতে কতটা কষ্টকর ছিল, আর যারা টিচাররা আপনারা এখন আছেন বা আগে যারা ছিলেন তারা তাদের শিক্ষাদান করতে কতটা কষ্ট ছিল। যোগাযোগের ব্যবস্থা করুন, পরিকাঠামো বলে অনেকটাই খুব পরিশ্রম করে তারা কিন্তু কৃতি সন্তান ঠিকমতো তৈরি করেছে, যারা আমাদের দেশ পৃথিবীতে সর্বস্থানে তারা ভালো জায়গায় আছে, আমাদের রাজ্যের গর্ব হয়েছে অনেক শিক্ষক শিক্ষিকা। কিন্তু এখন কিন্তু আমাদের পরিবর্তন, এখন যারা শিক্ষাদান করে আপনারা যারা টিচাররা আছেন, এই শিক্ষক সমাজ যারা, তারা কিন্তু এখন শিক্ষাদান করতে শিক্ষাকে তাদের স্টুডেন্টকে দেওয়ার ক্ষেত্রে উজাড় করে সেক্ষেত্রে কিন্তু অনেক সুবিধাজনক অবস্থা এখন আছে। প্রতিটি পরিকাঠামো, ব্যবস্থাপনা, মহল তৈরি হয়ে গেছে। ইচ্ছে করি আপনি তার ছাত্রকে আপনার মন মতো আপনার যা আছে বিদ্যা বুদ্ধি সমস্ত দান করতে পারে, সমস্ত সুযোগ সুবিধা আছে। এবং যারা স্টুডেন্ট আছে এখন আমাদের রাজ্যে বা আমাদের দেশে বা পৃথিবীতে বলবো, এখন কিন্তু আগের মতো না, ব্যবস্থাপনাটা এত আমল পরিবর্তন দিতে শিক্ষা প্রক্রিয়া শিক্ষা গ্রহণ করতে করতে তাদের অনেক সুযোগ আছে। শুধু মনোযোগ করে টিচারদের সঙ্গে থাকতে হবে, সরকার থেকে তাদের থেকে সরকার নিতে হবে। তা আমাদের রাজ্যে একটা পরিবেশ তৈরি হয়েছে। আমি বলবো কাজে সার্বিকভাবে আপনারা যারা শিক্ষক সমাজ আছেন, যারা এখানে উপস্থিত আছেন, তারা যারা আমাদের রাজ্যের ভবিষ্যৎকে তৈরি করে, আমার মনে হয় আপনাদের অনেক পরিশ্রম এবং যে চেষ্টা এটা সফল হয়। আমরা দেখেছি এখন আমাদের যে রেজাল্ট হয় বা আমাদের যে স্টুডেন্টগুলোকে তাদের মেধা বিকাশে একটা সুযোগ এসছে এবং তাদের মেধা প্রকাশ করার জন্য আপনারা পরিশ্রম করছেন। আমার আশা থাকবে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের সমস্ত
যে নীতি বা সিস্টেম বা ব্যবস্থাপনা তাকে সামনে রেখে আপনারা আমাদের রাজ্যের ছাত্রছাত্রীদের যেভাবে তৈরি করছেন, আগামী দিনে আর ভালো ছাত্র তৈরি করবেন, যারা আমাদের রাজ্যের হয়ে দেশের হয়ে পৃথিবীর সমস্ত জায়গায় তাদের সর্ব জায়গায় প্রতিষ্ঠিত হবে, রাজ্যের মান উন্নয়ন হবে। পাশাপাশি আমি বলবো সামাজিক আর্থিক সার্বিক দিক দিয়ে একটা স্কুলের প্রকৃত মানুষ তৈরি করার ক্ষেত্রে প্রতিগত বিদ্যার পাশাপাশি তাকে সত্যিকারের মানুষ তৈরি করবেন, দায়িত্ব কিন্তু আপনাদের। এই কারণে পেশার সঙ্গে বিভিন্ন অংশের মানুষ যুক্ত আছে পৃথিবীতে, দেশে, রাজ্যে, শহরে, কিন্তু শিক্ষা এই পেশাকে সবচেয়ে বেশি সম্মান আমাদের দেশের মানুষ। কারণ আমরা জানি শিক্ষা ছাড়া যত যে জায়গায় যারা প্রতিষ্ঠিত আছে প্রথম কাজটা কিন্তু শিক্ষা থাকলে তার যে কোনো জায়গায় সে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। এবং শিক্ষা যে দেশে বেশি শক্তিশালী, দেশ এগিয়ে যাচ্ছে আমাদের নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই ভারতবর্ষে এবং পৃথিবীতে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী। কাজে আমি বলবো এই শিক্ষা ব্যবস্থাকে আপনারা আরো উন্নত করবেন, আমাদের বিশ্বাস প্রত্যাশা আছে আপনাদের প্রতি। এবং আমি বলবো ছাত্রদের যারা আছে তাদেরকে সর্বং রাধাকৃষ্ণের জীবন আদর্শ করবেন। অনেক গরিব দারিদ্রতার মধ্যে যদি দিশা চিন্তা লক্ষ্য থাকে তবে রাষ্ট্রপতি হয়ে যায়, মানে দেশের না পৃথিবীর বড় দার্শনিক হয়ে যায়। এটা দৃষ্টান্ত যে সর্বপ্রকার রাধাকৃষ্ণ এবং আমাদের যারা গুণীজন আছে, যারা আমরা সম্মানিত করেছি, আমার মনে হয় আমাদের নিজেরা আমরা সম্মানিত করেছি, গর্ব হয়েছে। কাজে আমি এই ধরনের অনুষ্ঠান আগামী দিনে আরো ভালোভাবে করবেন। রামকৃষ্ণ মিশন ও মঠ প্রতিষ্ঠার ক্ষেত্রে যে শিক্ষক দিবসের মতো আমরা এবারে অনুরোধ করব আমাদের যারা মুখ্য উপবিষ্ট আমাদের অতিথিবর্গ রয়েছে প্রত্যেকে অনুরোধ করব আপনারা অনুরোধ করছি যারা এখনো বাইরে আছেন আমাদের মধ্যে, যারা শিক্ষক শিক্ষিকারা এসেছেন, যারা বাইরে শিক্ষক সংবর্ধনা ও সাংগঠনিক আলোচনা সভা 2019 সালে জাতীয় পুরস্কার প্রাপ্ত শিক্ষিকা তথা আগরতলা বিজয় কুমার উচ্চতর মাধ্যমিক মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। অনুরোধ করছি বিভাগের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর ধনঞ্জয়গঞ্জ চৌধুরী মহোদয়কে, অধ্যাপক আমি আমাদের আজকের এই অনুষ্ঠানের উপস্থিত অতিথিবর্গ তথা সমস্ত গুণী শিক্ষক আহ্বান জানাচ্ছি আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের শ্রদ্ধেয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়কে। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা হাম্বাই গুরু মশলা। সম্পূর্ণ প্রাকৃতিক অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা।
আমাদের পার্টি সিপিআইএম বিলোনিয়া মহকুমা কমিটি আজকে আমরা স্টেশনে বিক্ষোভ দেখিয়েছি এবং একই সঙ্গে আমরা স্টেশন মাস্টারের কাছে আমাদের প্রতিলিপি আমরা দিয়েছি। তিনি আমাদের কথা দিয়েছেন যে তিনি ফরওয়ার্ড করবেন আমাদের দাবিগুলো যুক্তিযুক্ত এবং তিনি একই সঙ্গে ব্যক্তিগতভাবে মনে করেন যে বিলোনিয়ায় স্টপেজ হওয়া দরকার এবং তিনি আমাদের কাছে প্রাথমিকভাবে এই স্বীকৃতি দিয়েছেন। এবং এর সঙ্গে সঙ্গে আমরা এই বিষয়টি আমাদের দক্ষিণ জেলার যিনি অধিকর্তা ডিএম সাহেব ওনাকে আমরা অবহিত করব এবং এসডিএম বিলোনিয়া ওনাকেও আমরা অবহিত করব। এই জায়গায় আমরা আজকে মেমোরান্ডাম দেওয়া আজকের এই বিক্ষোভের মধ্যে দিয়ে আমরা আন্দোলন করছে। যদি আমাদের দাবি সাম্প্রতিক সময়ে ঘোষণা না হয়, পূরণ না হয়, আরো বৃহত্তর আন্দোলন চলবে। একই সঙ্গে আমরা বলছি যে এটা বিলোনিয়াবাসীর স্বার্থ, এখানে কোনো সংকীর্ণ রাজনীতির সুযোগ নেই। সমস্ত দল মত নির্বিশেষে যারা যারা সমর্থন করেন তাদের সকলের সমর্থন নিয়ে আমরা আগামী দিনে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলব। সেখানে দল বা ঝান্ডা ব্যবহার করার প্রয়োজন আছে আমরা মনে করি না। মানুষের সাথে আমাদের লড়াই, মানুষের জন্য আমরা নিবেদিত এবং সেই কারণেই মানুষের স্বার্থ সবার আগে। বিলোনিয়া সহ এই দক্ষিণ জেলা এবং একই সঙ্গে আমাদের সোনামুড়া মহকুমার যাত্রীদের সুরক্ষার প্রশ্ন এবং তাদের সুবিধার প্রশ্নকে মাথায় রেখে কয়েক লক্ষ লোকের যে যোগাযোগের যে ব্যবস্থা, সেই ব্যবস্থা করবার জন্য আমরা এই ডেপুটেশনে মিলিত হয়েছিলাম এবং আমরা সৌহার্দ্যপূর্ণভাবে এই ডেপুটেশন আমরা দিয়েছি। আমাদের দুজন বিধায়ক আছে, আমাদের পার্টির জেলা সম্পাদক বাসুদেব মজুমদার এবং আমাদের বিলোনিয়ার বিশিষ্ট আইনজীবী এবং বর্ষিয়ান আইনজীবী জ্যোতির্ময় সোম, তাদেরকে নিয়ে আমরা এই প্রতিনিধি দলে ছিলাম এবং আমরা সেখানে দেখা করেছি। সকলেই সহ অন্যান্যরা আমরা আজকের যে কর্মসূচি শুরুতে আমি সিপিআইএম মহকুমা সম্পাদক তাপস দত্তকে অনুরোধ করছি বিষয়গুলো গ্রহণ করব। এই মেমোরান্ডাম আমরা দেব। আমরা সমস্ত অংশের বিলোনিয়াবাসীর কাছে আবেদন জানাচ্ছি যে লড়াই শুধুমাত্র বামপন্থীদের না, সিপিআইএম এর না, দূরপাল্লার সমস্ত স্টেজে স্টপেজ যেমন পাবো তেমনি আমাদের যাত্রী সুরক্ষার প্রশ্নে, যাত্রীদের নিরাপত্তার প্রশ্নে এবং যাত্রীদের আরো ভালো যাত্রী মানোন্নয়নের প্রশ্নে আমরা সেই লড়াইয়ের মধ্যে দিয়ে আমাদের দাবিগুলোকে আমরা ছিনিয়ে আনতে পারবো, আমরা আদায় করতে পারবো। তারই জন্য আগামী দিন গুরুত্ব বেড়েছে। বিলোনিয়া রেল স্টেশনের সমস্ত গুরুত্বকে উপলব্ধি করে এখানে দূরপাল্লার ট্রেনের স্টপেজ, একই সঙ্গে আরো একজোড়া ট্রেন যা চালু হওয়ার কথা ছিল চালু হয়নি তা দ্রুত চালু করা এবং একই সঙ্গে যাত্রীদের মানোন্নয়নের জন্য সমস্ত জায়গায় আরো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা, বগি বানানো, এই বিষয়গুলোকে যুক্ত করে এই লড়াইতে আগামী দিনে আপনারা থাকবেন। ট্রেন যখন আসবে আমাদের বিক্ষোভ চলবে এবং
আমাদের যে কার্যকরী কমিটি আছে সমস্ত মহকুমার, আজকে তারা এখানে উপস্থিত হয়েছেন। এই প্রতিনিধিমূলক সম্মেলনের মাধ্যমে আমরা আমাদের বিগত দিনের পুস্তক ব্যবসার যে সমস্যা, এই সমস্যা নিয়ে আলোচনা করি এবং এই সমস্যা থেকে কীভাবে উত্তরণ করা যায় এই সম্পর্কে বিষয়গুলো আলোচনা হবে। এই প্রসঙ্গে আপনারা প্রত্যেকে অবগত আছেন যে বিগত 2019 থেকে 2023-22 শিক্ষাবর্ষে এই দীর্ঘ 4-5 বছর রাজ্যের পুস্তক ব্যবসায়ী জগতে বা পুস্তক শিল্পে যে বিশাল চরম দুর্দিন, এই দুর্দিনের মধ্য দিয়ে এগিয়ে আজকে এই জায়গায় আমরা সমাগত হয়েছি। আমাদের চরম পরিস্থিতির মধ্য দিয়েও আমাদের প্রত্যেকটি সদস্য এই জীবিকাকে জীবনের ব্রত হিসেবে গ্রহণ করে এখন আঁকড়ে আছেন এবং সংগঠনের প্রতি গভীর শ্রদ্ধা ভালোবাসা রেখে দূর দূরান্ত থেকে, ধর্মনগর থেকে, কাঞ্চনপুর, সাবরুম থেকে কমলপুর, প্রত্যেকে এখানে আজকে সমাগত। এই দুর্গম পরিস্থিতিকে কীভাবে কাটিয়ে ওঠা যায় আমাদের নিরন্তর প্রচেষ্টা চলছে। এই প্রচেষ্টার অঙ্গ হিসেবে আমরা বিগত যে সরকার ছিলেন সেই সরকারের প্রাক্তন মুখ্য শিক্ষামন্ত্রী, ওনার নিকট আমরা বারবার আবেদন করেছিলাম আমাদের পুস্তক ব্যবসাকে গড়তে দিন, সরকার পুস্তক ব্যবসা বন্ধ করুন। আমাদের দাবিকে উনি প্রথমে স্বীকৃতি দিয়েছিলেন, মেনেছিলেন, কিন্তু কার্যক্ষেত্রে উনি আমাদেরকে নিজের প্রস্তাবকে নিজেই ফিরিয়ে নিয়েছেন। আমাদের দাবি মতো উনি কাজ করেননি এবং আমাদের সঙ্গে টাইম কিলিং করেছেন এবং মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছে আমরা 9 চিঠি দিয়েছি সাক্ষাৎকারের জন্য। তিনি আমাদের চিঠি কর্ণপাত করেননি, সুযোগ দেখাননি। কিন্তু আশার আলো বর্তমান যিনি মুখ্যমন্ত্রী আছেন ওনার কাছে আমরা চিঠি দিয়েছি। চিঠি দেওয়ার পরিপ্রেক্ষিতে এবং 2বার আলোচনা হয়েছে এবং গত 18 জুলাই উনি আমাদের চিঠির পরিপ্রেক্ষিতে ওনার সরকারি দপ্তর আমাদের ডেকে নেন এবং দীর্ঘ বিস্তারিতভাবে আমাদের সুখ দুঃখের যে কাহিনী, বিগত দিনের যে আমাদের অভিজ্ঞতা, সমস্ত কিছু ওনার কাছে পরিবেশন করি। উনি শুনেন এবং তিনি আমাদের সঙ্গে সহমত পোষণ করেন এবং তিনি দেখবেন আশ্বাস দিয়েছেন। আমরা বিশ্বাস রাখি এবং মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি শ্রদ্ধা রেখে বলছি, উনি আমাদের এই রাজ্যের পুস্তক ব্যবসায়ীরা যারা আমাদের প্রায় 1700 মেম্বার আছেন এবং প্রায় 5000 পরিবার প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত আছেন, যাদের নুনান্তের পান্তাফুরায় এই অবস্থার মধ্য দিয়ে যাতে আর ভবিষ্যতে না কাটতে হয়। আপনার হাত লাগান না, হাত লাগান, উত্তম ধারাতে হাত ধরেন, ক্যামেরার দিকে চাইেন না, ক্যামেরা না। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা, হাম্বাই গুরু মশলা। সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। সকল অহংকার যে আমার ডোবাও চোখের জলে। নিজের গড়িতে পরিবেশন করবেন সুরঙ্গীরা শিল্পবৃন্দ। শিল্পবৃন্দ উদ্যোগে এই রক্তদান শিবির আয়োজন করা হয়েছে। সেখানে আমাদের মধ্যে যাচ্ছেন আজকে এই মহতি অনুষ্ঠানে তিনি মাননীয় উদ্বোধক তথা আমাদের সকলের প্রিয়
এই রাজ্যের ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি সদ্য রাজীব ভট্টাচার্য মহোদয়, মঞ্চে আছেন যিনি কিছুক্ষণ আগে খুব সুন্দরভাবে আলোচনা রেখেছেন আজকের বিষয়বস্তুর উপর। আমাদের ভারতীয় জনতা পার্টির মুখপাত্র এবং ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের মাননীয় ভাইস চেয়ারপারসন শ্রীমতী অস্মিতা মল্লিক মহোদয়া, মঞ্চে আছেন এই এলাকার সকলের প্রিয় যিনি মণ্ডল সভাপতি আমাদের শ্রী চন্দ্রশেখর মহোদয় সহ রক্তদান মহোদয়কে সামনে রেখে এই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময় সরকারি বেসরকারি বিভিন্ন ক্লাব সামাজিক সংস্থা এবং ব্যক্তিগত উদ্যোগও রক্তদান শিবির বা রক্ত মহোৎসবের আয়োজন করা হয়েছে। তো আমি প্রথমে এরা বলবো, আপনি বলেছেন যে এটা একটা নতুন ভাবনা যে বুথ লেভেল থেকে রক্তদান শিবিরের আয়োজন করা। আমরা সমস্ত ক্ষেত্রে ওয়ার্ড ক্ষেত্রে বিধানসভা কেন্দ্রিক মন্ডল ভিত্তিক আমরা করেছি, ওয়ার্ড ভিত্তিক বুথ ভিত্তিক কিন্তু আমার মনে আমি নিজেও প্রথম কোনো একটা অনুষ্ঠানে এসেছি যেটা বুথ ভিত্তিক একটা চিন্তা ভাবনা, এটা খুবই সাধুবাদ জানাই। কারণ রক্ত দেওয়ার বিষয়ে নির্বাচনের প্রাককালে এবং নির্বাচনের পরবর্তী সময় আমাদের যে 14টি ব্লাড ব্যাংক 12টি সরকারি 2টি বেসরকারি ব্লাড ব্যাংকে রক্ত স্বল্পতা দেখা দিয়েছিল। আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সারা রাজ্যবাসীর কাছে বিভিন্ন ব্যক্তি বর্গের কাছে বিভিন্ন সামাজিক সংস্থা স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে আবেদন রেখেছিলেন, বিভিন্ন রাজনৈতিক দলের কাছেও যে রক্তদান এগিয়ে এসে এই রক্তের যে যোগান এবং চাহিদার মধ্যে ভারসাম্য রক্ষা করে সেটা রক্তদান শিবির বা উৎসব। তা আমাদের মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে আমাদের রাজ্যের সমস্ত প্রান্ত থেকে ব্যাপক উৎসব উদ্দীপনার সহিত রক্তদান উৎসব বা রক্ত শিবিরের আয়োজন করা হয়। তাই একটা অনুষ্ঠানে এটা একটা অনুষ্ঠান আমাদের সভাপতি আহ্বান রেখেছেন একটার দিকে সুন্দর চিন্তায় এই দেশে এই রাজ্যে যখন মাননীয় মুখ্যমন্ত্রী এবং দলীয় তরফ থেকে আবেদন রাখা হচ্ছে মানুষ কিন্তু সদস্য সাড়া দিয়েছে, এখনো চলছে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জায়গায় রক্তদান চলছে। আমাদের একটা দিক আমরা এটা লক্ষ্য করেছি, মাননীয় মুখ্যমন্ত্রী আবেদন করার পর সমস্ত ব্যক্তিরা এগিয়ে আসছে। আর একটা যেটা অর্থনীতি কিছুদিন আগে করোনার সময় কথা বলেছেন, এটা একটা ভালো লাগে। একটা মাত্র রাজনৈতিক দল এই রাজ্যে আমি বলবো যেটা এই রাজ্যের মানুষের কাছে একটা উপলব্ধি বা অনুধাবন যে তারা করোনার সময় কিন্তু আমরাই আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা কিন্তু মাঠে ছিলেন, সরকারের পাশ থেকে সরকারের নিয়ম মেনে সরকারের সহযোগিতা করেছিলেন আমাদের দলের এই কার্যকর্তারা। আমরা অন্য রাজনৈতিক দলে তখন পাইনি, মানুষের বিপদে তাদেরকে পাওয়া রাজনৈতিক বাদে বা ভোট ছাড়া কিন্তু অন্য দলকে পাওয়া যায় না, যেটা ভারতীয় জনতা পার্টির সেবাই সংগঠন এটা কিন্তু প্রমাণ করেছে। আমাদের রাজনীতি সংগঠনে আমরা সেবা করি মানুষের সামাজিক দায়িত্ব কর্তব্য নিয়ে আজকে রক্তদান উৎসব। যারা রক্তদানে অংশগ্রহণ করেছেন, যে সকল যারা রক্তদান করবেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আমি বলবো তারা তাদের জীবনের শ্রেষ্ঠ কর্ম এবং মানব ধর্ম পালন করেছেন। রক্তের বিকল্প আমরা এখনো তৈরি করতে পারি পৃথিবীতে, রক্তের বিকল্প হচ্ছে আজকের যে মানবতা বা মানবিক যে দৃষ্টিভঙ্গি এটাই হচ্ছে মানুষের জন্য করা যায়, মানুষের জন্য হচ্ছে বিকল্প। কাজেই আমি আলোচনা দিতে হবে, আমার একটা প্রোগ্রাম আছে, আমাদের মাননীয় সভাপতি উনি একটা অনুষ্ঠানে যাবেন, প্রোগ্রামে যাবেন। কাজেই আমি আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে বিশেষ করে এই 2 নম্বর বুথের মাননীয় সভানেত্রী সকল যারা কার্যকর্তারা আছে, আমাদের যারা কার্যকর্তারা এবং যারা এখানে এই এলাকার যারা সুধী গুণীজনেরা উপস্থিত আছেন প্রত্যেকের সহযোগিতা এবং যারা আমাদের স্বাস্থ্য দপ্তরের ডাক্তারবাবু এবং স্বাস্থ্যকর্মীরা যারা এই রক্তদান উৎসবে অংশগ্রহণ করে রক্তদান সাহায্য করতে তাদেরকে ধন্যবাদ জানিয়ে আবারও যারা এখানে মঞ্চে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আলোচনা শেষ করলাম। রক্তদান মহোদয়কে সামনে রেখে এই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময় সরকারি বেসরকারি বিভিন্ন ক্লাব সামাজিক সংস্থা এবং ব্যক্তিগত উদ্যোগও রক্তদান শিবির বা রক্ত মহোৎসবের আয়োজন করা হয়েছে। তো আমি প্রথমে এরা বলবো, আপনি বলেছেন যে এটা একটা নতুন ভাবনা যে বুথ লেভেল থেকে রক্তদান শিবিরের আয়োজন করা। আমরা সমস্ত ক্ষেত্রে ওয়ার্ড ক্ষেত্রে বিধানসভা কেন্দ্রিক মন্ডল ভিত্তিক আমরা করেছি, ওয়ার্ড ভিত্তিক বুথ ভিত্তিক কিন্তু আমার মনে আমি নিজেও প্রথম কোনো একটা অনুষ্ঠানে এসেছি যেটা বুথ ভিত্তিক একটা চিন্তা ভাবনা, এটা খুবই সাধুবাদ জানাই। কারণ রক্ত দেওয়ার বিষয়ে নির্বাচনের প্রাককালে এবং নির্বাচনের পরবর্তী সময় আমাদের যে 14টি ব্লাড ব্যাংক 12টি সরকারি 2টি বেসরকারি ব্লাড ব্যাংকে রক্ত স্বল্পতা দেখা দিয়েছিল। আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সারা রাজ্যবাসীর কাছে বিভিন্ন ব্যক্তি বর্গের কাছে বিভিন্ন সামাজিক সংস্থা স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে আবেদন রেখেছিলেন, বিভিন্ন রাজনৈতিক দলের কাছেও যে রক্তদান এগিয়ে এসে এই রক্তের যে যোগান এবং চাহিদার মধ্যে ভারসাম্য রক্ষা করে সেটা রক্তদান শিবির বা উৎসব। তা আমাদের মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে আমাদের রাজ্যের সমস্ত প্রান্ত থেকে ব্যাপক উৎসব উদ্দীপনার সহিত রক্তদান উৎসব বা রক্ত শিবিরের আয়োজন করা হয়। তাই একটা অনুষ্ঠানে এটা একটা অনুষ্ঠান আমাদের সভাপতি আহ্বান রেখেছিলেন একটার দিকে সুন্দর চিন্তায় এই দেশে এই রাজ্যে
যখন মাননীয় মুখ্যমন্ত্রী এবং দলীয় তরফ থেকে আবেদন রাখা হচ্ছে, মানুষ কিন্তু সদস্য সারা দিয়েছে। এখনো চলছে, বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জায়গায় রক্তদান চলছে। আমাদের একটা দিক আমরা এটা লক্ষ্য করেছি, মাননীয় মুখ্যমন্ত্রী আবেদন করার পর সমস্ত ব্যক্তিরা এগিয়ে আসছে। আর একটা যেটা অর্থনীতি কিছুদিন আগে করোনার সময় কথা বলেছেন, এটা একটা ভালো লাগে। একটা মাত্র রাজনৈতিক দল এই রাজ্যে আমি বলবো, যেটা এই রাজ্যের মানুষের কাছে একটা উপলব্ধি বা অনুধাবন, যে তারা করোনার সময় কিন্তু আমরাই আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা কিন্তু মাটি ছিলেন, সরকারের পাশে থেকে সরকারের নিয়ম মেনে সরকারের সহযোগিতা করে দিলেন আমাদের এই দলের এই কার্যকর্তারা। আমরা অন্য রাজনৈতিক দলকে তখন পাইনি, মানুষের বিপদে তাদেরকে পাওয়া, রাজনীতি বাদে বা ভোট ছাড়া কিন্তু অন্য দলকে পাওয়া যায় না। যেটা ভারতীয় জনতা পার্টি সেবাই সংগঠন এটা কিন্তু প্রমাণ করেছে। আমাদের রাজনীতি সংগঠনে আমরা সেবা করি মানুষের, সামাজিক দায়িত্ব কর্তব্য নিয়ে আজকে রক্তদান উৎসব। যারা রক্তদানে অংশগ্রহণ করেছেন, যে সকল যারা রক্তদান করবেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আমি বলবো তারা তাদের জীবনের শ্রেষ্ঠ কর্ম এবং মানব ধর্ম পালন করেছেন। রক্তের বিকল্প আমরা এখনো তৈরি করতে পারি পৃথিবীতে। রক্তের বিকল্প হচ্ছে আজকের যে মানবতা বা মানবিক যে দৃষ্টিভঙ্গি, এটাই হচ্ছে মানুষের জন্য করা যায়, মানুষের জন্য এটা হচ্ছে বিকল্প। কাজেই আমি আলোচনা দিচ্ছি না, আমার একটা প্রোগ্রাম আছে, আমাদের মাননীয় সভাপতি উনি একটা অনুষ্ঠানে যাবেন, প্রোগ্রামে যাবেন। কাজেই আমি আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে এই 2 নম্বর বুথের মাননীয় সভানেত্রী সকল যারা কার্যকর্তারা আছে, আমাদের যারা কার্যকর্তারা এবং যারা এখানে এই এলাকার যারা সুধী গুণীজনেরা উপস্থিত আছেন, প্রত্যেকের সহযোগিতা এবং যারা আমাদের স্বাস্থ্য দপ্তরের ডাক্তারবাবু এবং স্বাস্থ্যকর্মীরা যারা এই রক্তদান উৎসবে অংশগ্রহণ করে রক্তদান সাহায্য করতে, তাদেরকে ধন্যবাদ জানিয়ে আবারও যারা এখানে মঞ্চে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আলোচনা শেষ করলাম। এই 20 নম্বর ওয়ার্ডের তরফ থেকে যখন সভাপতি 20 নম্বর বুথের সভানেত্রী যখন এই উদ্যোগটা নিয়ে আমার কাছে যায় যে আমরা রক্তদান শিবির করতে চাই, আমি প্রথমে একটু অবাক হয়ে যাই যে 20 নম্বর বুথ থেকে মৌসুমী এই অর্গানাইজটা করতে পারবে, তা আমার একটু সন্দেহ ছিল। তো আমি আজকে খুব অভিভূত হয়েছি। আমি তোমাকে একদম ভগবানের কাছে প্রার্থনা করি তোমার দীর্ঘায়ু হোক এবং তুমি এইভাবেই কাজ সমাজের জন্য কাজ করে যাও। আমি তোমার এই যে উদ্যোগ, আমি সত্যি ইন্সপিরেশন হয়েছি। মাননীয় মেয়রও ওনার বক্তব্যের মাধ্যমে সেটা তুলে ধরেছেন। যাই হোক, রক্তদান একটা মহৎদান। এই রক্তদানে যারা আমাদের সঙ্গে আজকে সহযোগিতা এসেছেন, আমি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং এই রক্তদাতাদের থেকে রক্ত সংগ্রহ করার জন্য যারা আমাদের স্বাস্থ্য বিভাগের কর্মচারীরা এখানে এসেছেন, আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আমার বেশি আর বক্তব্য রাখার প্রয়োজনীয়তা নেই। মাননীয় মেয়র সাহেবের একটা প্রোগ্রাম রয়েছে, আমারও জনজাতি এলাকায় হেজামারাতে একটা প্রোগ্রাম রয়েছে। কাজেই আমি বক্তব্য বেশি দিচ্ছি না, আমি শুধু মাননীয় মেয়র সাহেব যেহেতু এখানে আজকে পেয়েছি, তো মেয়র সাহেবের কাছে আমার একটা আবেদন থাকবে এলাকাবাসী হিসাবে, যে আমাদের এই জায়গাটা জলপাবন এলাকা। আমরা জানি মুখ্যমন্ত্রীও অনেক চেষ্টা করতে অনেকটাই আমাদের নিজের সেটা মুক্তি হওয়ার জন্য আগরতলা পুরো একটা ব্যবস্থা করেছেন, কিন্তু আর তার কিছু আর একটু কিছু যদি আমরা করতে পারি তাহলে মনে হয় যে কাজটা পূর্ণ। তো আমি সহ আমাদের আগরতলা পুর নিগমের 21 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর সহ মন্ডল সভাপতি এলাকা অভিভাবকরা আমরা কিছু কিছু জায়গা ভিজিট করি। তো আমার মেসাবের কাছে একটা আবেদন থাকবে যে একটু যদি আপনি 1 ঘন্টার জন্য যদি আমাদের সময় দেন, আপনাদেরকে নিয়ে 2 ঘন্টা বা এর জন্য একটা রাস্তা দেন, তো একদিনের টেকনিক্যাল স্টাফ নিয়ে যদি কিছু সামান্য কিছু ত্রুটি রয়েছে যদি রসদ করা যায়, তাহলে এই এলাকার মানুষের আর্থিক যে সমস্যা, এই সমস্যা সমাধান হবে বলে আমি মনে করি। কারণ মানুষ আমাদের কাছে, দেখুন, সমাজ সেবা আমরা সবাই এলাকার যারা সম্পন্ন নাগরিক রয়েছে তারা অনেকেই এই সমাজ সেবার জন্য বিভিন্নভাবে এগিয়ে আসে। আমি অনেককেই ব্যক্তিগতভাবে চিনি, তাও বিভিন্ন সমাজের বিভিন্ন মানুষকে ধারণ করার জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্য বিভিন্ন ওনারা এগিয়ে আসে। কাজে আমাদেরও দায়িত্ব, যেহেতু সুস্থ সমাজ, সুস্থ পরিবেশ, তো এই কারণে করার জন্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আপনার চেষ্টা করেন, মাননীয় মেয়র চেষ্টা করেন, আমাদের আগরতলা যারা নগরবাসী আমাদের সুশাসন তার জন্য পরিশ্রম করছেন। আমি চাইব যে আরো
নাগরিকবৃন্দ, আজকে প্রথম যে শোভাযাত্রা সেই শোভাযাত্রা আমাদের সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বছর 10ই সেপ্টেম্বর 2023 সারা বিশ্ব আত্মহত্যা দিবসকে আমরা আমাদের ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটি ত্রিপুরা স্টেট ব্রাঞ্চ তরফ থেকে আমরাও এই দিবস গত কয়েক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি যে সুইসাইডের বা আত্মহত্যার যে গড় হার সেই দিক দিয়ে তুলনায় ত্রিপুরাও মানে যে আমাদের ন্যাশনাল অ্যাভারেজ যে আছে তার থেকে অনেক ঊর্ধ্বে। কারণ আমাদের যে 2023-এর যে এনসিআরবি রিপোর্টে সেই রিপোর্টে বলা হয়েছিল গড় এভারেজ ছিল 12, কিন্তু ত্রিপুরা রাজ্যে আমরা দেখতে পাচ্ছি 20.8 প্রায় পার লাখ পপুলেশনে, এবং যদি সুইসাইড রেট দেখেন তারপরে নিয়ার অ্যাবাউট 39%-এরও। তো এটা অত্যন্ত উদ্বেগের বিষয়, কারণ আমরা জানাতে চাই সুইসাইড কোনো রোগ নয়, সুইসাইড কিন্তু বা আত্মহত্যা কোনো একটার প্রতিফলন, সে তো কোনো না কোনো কারণে করে থাকে, যেটাকে আমরা যদি সবাই মিলে চেষ্টা করি এবং ওদের সাথে কথা বলি তাহলে অনেকাংশেই আমরা এই আত্মহত্যার যে প্রবণতা সেগুলোকে আমরা কমিয়ে আনতে পারবো। আর বিশেষত আমাদের যে উদ্দেশ্য থাকবে যারা যুবক যুবতী উঠতি বয়সী 15 থেকে 30 বছরের মধ্যে, কারণ তাদের আত্মহত্যার প্রবণতাটা অনেক বেশি, কারণ বিভিন্ন পারিপার্শ্বিক পরিস্থিতি আজকাল যে আমাদের যে একটা কম্পিটিটিভ লাইফ সেটাকে পূরণ করার জন্য তারা নানাভাবে চাপে থাকে, মানসিক বিভিন্ন সমস্যায় ভুগতে থাকেন। তো আপনারা সংকোচ করবেন না, লজ্জা করবেন না, যদি কেউ আশেপাশে থাকে সবাই মিলে যদি আমরা চেষ্টা করি তাহলেই আমরা আমাদের এই দিবস পালনের যে মূল উদ্দেশ্য সেটা সফল হবে। আর এবারের থিম হলো যে প্রতি বছরই WHO কোনো না কোনো থিম দিয়ে সেটা এই দিবসটি পালন করে থাকে। তো এবারের থিম হলো যে ক্রিয়েটিং হোপ থ্রু অ্যাকশন, কর্মের মাধ্যমে আশা তৈরি করা। তো আসুন আপনারা সবাই মিলে আমরা এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনাদের সবার সহযোগিতা চাইছি। নমস্কার, আমরা অনুগ্রহ হয়ে গেছে, আমরা এখনই অনুষ্ঠানটা শুরু করতে চাই। আপনার নাম? আমি হলো ডক্টর প্রিয়জ্যোতি চাকমা, আমি অনারারি সেক্রেটারি ত্রিপুরা স্টেট ব্রাঞ্চ সাইকিয়াট্রিক সোসাইটি। ধন্যবাদ।
সবাইকে নমস্কার। আজকে আমাদের অল ইন্ডিয়া সাইকিয়াট্রিক সোসাইটি ত্রিপুরা রাজ্য শাখা দ্বারা আয়োজিত বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উদযাপন উপলক্ষে একটি পদযাত্রার আয়োজন করা হয়েছে এবং এই পদযাত্রাটি জনসাধারণকে সচেতন করার জন্য আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি যে দিকে দিকে এবং আমাদের এই ছোট্ট রাজ্য ত্রিপুরাতেও আত্মহত্যার প্রবণতা এমনভাবে বেড়ে গেছে এটা কোনো মতেই বিগত আগের দিনগুলির সঙ্গে তুলনা চলে না। তো আজকে এই শুভ একটা উদ্বোধন, এই উদ্বোধনে আমাকে আইএমএ বা অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশন ত্রিপুরা রাজ্য শাখার প্রেসিডেন্ট হিসাবে আমাকে ডাকার জন্য আমি নিজেকে খুব গর্বিত বোধ করছি এবং এই শুভ অনুষ্ঠানটিতে থাকতে পারার জন্য নিজেকে খুবই গর্বিত মনে করছি। এবং আজকে এই অনুষ্ঠানে যে সমস্ত অন্যান্য সংস্থারাও মানে ততপ্রণোদিতভাবে এগিয়ে এসছেন, এই তাদের যে মানে নিজের আত্মপ্রেরণা, এটাও কিন্তু একটা জনসাধারণের সঙ্গে সংযোগ রাখার জন্য এবং জনসাধারণকে সচেতনতার দিকে এগিয়ে আনার জন্য যে একটা প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে সামনের দিকে যাতে আরো বড়ভাবে বড় আকারে সবার মধ্যে নিয়ে আসা যায়, সেই অংশগ্রহণ করার জন্য সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। তার সঙ্গে আজকের এই যে শুভ একটা চেষ্টা বা প্রেরণা, সেটাতে সফল হয় এবং ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটি ত্রিপুরা শাখার তরফ থেকে যে এই আয়োজন, সেই আয়োজন যাতে সুস্থভাবে সম্পন্ন হয় সেটাই আমি আশা রাখবো এবং জনসাধারণের সচেতনতার দিকে যাতে সবাইকে এগিয়ে আসার জন্য অনুপ্রেরণা দেওয়া যায়, সেই জন্য চেষ্টা করা যায়, সেটা যাতে সামনের দিকেও আরো বড় আকারে করা হয়, সেটার জন্য সবাইকে আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সর্বোপরি আমার প্রেস বা মিডিয়া বন্ধুদেরকে অনুরোধ থাকবো, আপনারাও কিন্তু জনসাধারণের সামনে তুলে ধরবেন যে আজকের দিনে যত প্রতিরোধী থাকুক, যত কি বলে বাধা বিপত্তি থাকুক, এই যে আত্মহত্যা করার যে প্রবণতা, সেটাকে আমাদের একদম নির্মূল করতে হবে। সেই প্রচেষ্টার দিকে আমরা সবাই যাতে এগিয়ে যেতে পারি, সেটা আমাদের অনুরোধ থাকবে আপনাদের তরফ থেকে যাতে জনসাধারণের সামনে তুলে ধরতে পারেন। সবাইকে নমস্কার, ভালো থাকুন। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। অনেক বেড়ে গেছে। এইটা যেন স্যার 2023 থেকে যেন চালু হয়েছে। শারদীয় শুভেচ্ছা। তো আপনারা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন, আমি শুনেছি আপনারাও আমাদের তরফ থেকে অনেক কিছু বলা হয়েছে। তো ফাইনালি যে জিনিসটা এসে দাঁড়ালো, তো আমি 2-3টে পয়েন্টের উপর কথা বলছি, যেগুলি ইন দ্য নাটশেল বলা যায়। প্রথমত পারমিশনের ক্ষেত্রে দেখুন কতগুলি বিষয় আছে। আপনারা জানেন কতগুলি আগেও আমাদের ইতিহাস আছে, কতগুলি প্যান্ডেল ভেঙে পড়েছে, কখনো কোনো ধরনের প্যান্ডেলের নিজে চাপাও পড়েছে। কিছুদিন আগে এসে আপনারা জানেন কৃষ্ণ মন্দিরে এখানে একটা ঘটনা ঘটেছে, সেটা পুরো ভেঙে পড়েছে। তো পারমিশন ফাইনালি আমরাই দিই, কারণ পুজোর সিরিয়াল মেনটেন থেকে আরম্ভ করে পুরো ডাটা যেটা আছে সেটা গভর্নমেন্টকে আমরাই পাঠাই।
তো পাঠানোর আগে আমরা যেটা বলি, যেমন আপনার ইলেকট্রিসিটির ক্ষেত্রে আপনি কতটুকু আপনার প্রচুর ডেকোরেশন অনুযায়ী বিদ্যুতের ইউনিটগুলি ভাগ করা হয়। আপনি 1000 ইউনিট বিদ্যুৎ না 2000 ইউনিট বিদ্যুৎ দেবেন, সেটা আপনার ডেকোরেশনের উপর হয়। সেটার উপর ইলেকট্রিক ডিপার্টমেন্ট আপনাদেরকে পয়সা সেভাবে ওরা চালান কেটে নেয় এবং পারমিশনও দিয়ে দেয়। সেই ক্ষেত্রে আমরা ওনাদেরকে বলতে পারবো না যে আপনারা সাথে সাথে দিয়ে দেবেন, সেখানে আপনাদের যাওয়া দরকার, আপনাদের সেই এস্টিমেট দেওয়া দরকার, আদারওয়াইজ ওরা এটা করতে পারবেন। হ্যাঁ, আপনাদের যাতে কাজটা যেন ত্বরান্বিত হয়, মানে আপনারা যাতে বারবার ঘুরতে না হয়, সেই ক্ষেত্রে আমরা সেন্ট্রালি সবার সাথে আমরা বিশেষ করে আমাদের এসপি সাহেব, ডিএম সাহেব, ওনাদের কাছে আমরা বলবো সমস্ত দপ্তরের আধিকারিক যারা আছে ওনাদেরকে যাতে স্পেশালি মেসেজ দেওয়া হয়, যাতে ওনারা আপনাদের ক্ষেত্রে যাতে আলাদা একটা সেল খুলে, দুর্গাপুজো পারমিশন সেল বলে খোলা থাকলে আপনাদেরকে ঘুরতে হবে না, এখানে পার্টিকুলার লোক বসে থাকলে আপনাদের কাজটা খুব দ্রুত হয়ে যাবে। সেক্ষেত্রে আমি আপনাদের আজকে অ্যাকচুয়ালি আসন্ন দুর্গাপূজা, যেটা আপনারা জানেন, আজ দুর্গাপূজা শুরু হচ্ছে। তো দুর্গাপুজোর দিনগুলিতে যাতে শান্তিপূর্ণ পরিবেশ এবং মানুষ যাতে নিশ্চিন্তে পুজোগুলি দর্শন করতে পারে, সেই জন্য একটা পরিকল্পনা, একটা প্রস্তুতি মিটিং ছিল। সেখানে আমরা আইন শৃঙ্খলা এবং বিভিন্ন ক্লাবের যে সমস্যাগুলি আছে সেগুলি আমরা শুনেছি। আমাদের তরফ থেকে যে কাজগুলি আমরা করে ওনাদেরকে সহযোগিতা করতে পারবো সেই প্রতিশ্রুতি আমরা দিয়েছি। এবং পুজো উপলক্ষে কিছু কিছু নিয়ম যেগুলি সমস্ত ক্লাবগুলিকে মানা উচিত সেগুলি আমরা বলেছি। নেশা দিকটা নিয়ে কী করবে সেই ব্যাপারে আলোচনা হয়েছে। নেশার দিকটা নিয়ে ওনারা আমাদেরকে সহযোগিতা করবেন আর আমাদেরও সহযোগিতা থাকবে। এই পারমিশন নিয়ে অনেক কিছু সমস্যা। পারমিশন নিয়ে ব্যাপারটা হচ্ছে বিভিন্ন দপ্তর থেকে এদের পারমিশন নিতে, ওনাদের বক্তব্য হচ্ছে বিভিন্ন দপ্তর থেকে পারমিশন না নিয়ে ওনারা এক জায়গা থেকে যদি পারমিশন নেন তাহলে কিন্তু বিষয়টা এভাবে সম্ভব না। কারণ বিভিন্ন দপ্তর বিভিন্ন বিষয় নিয়ে পারমিশন নেয়, ইলেকট্রিসিটি নিয়ে, পিডব্লিউডি তার রাস্তা নিয়ে, ওয়াটার সাপ্লাইয়ের মধ্যে করে এটা এইভাবে সম্ভব না। আমাদের কাজ হচ্ছে খুব সহজে, সেই জন্য আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলবো, এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কতটা ক্লাব রয়েছে আপনাদের পূর্ব থানা এলাকায়? পূর্ব থানা এলাকা অলমোস্ট 100 হবে। সে কতটা ক্লাব অংশগ্রহণ করেছে জানতে হবে, তবে নট লেস দেন 80। থ্যাংক ইউ। আমি তো কোম্পানি যদি না তুমি নিলে তোমার আমি আমার এটা দিবা দিয়ে দ্রুত মানে ইনফরমেশনটা যাতে শেয়ার করতে পারে, যাতে ওই একজন বলেছে যে কুমারঘাটের নজর রাখবো, আমরা আছি, আপনারা আছেন, সবাই মিলে করতে হবে। যাতে ওইটা পুলিশ তো আপনাদের মিলে করতে হবে, এনফোর্স যাতে না করতে হয়। আমরা গতবার যেরকম এবং আপনাদের যাতে দুর্গাপূজা যাতে শুভ হয় এই আশা রাখি। নমস্কার। আমরা পূজার আগে চেষ্টা করবো জরুরি পরিষেবার যা যা দরকার হয় এরকম একটা লিস্ট তাদেরকে আমরা তাদের মোবাইলে আমরা এই যে আজকের এই আমাদের সবাই যারা জরুরি পরিষেবার নাম্বারগুলি, যেমন ওসি, আউটপোস্ট, ওসি পুলিশ স্টেশন, আপনার অ্যাম্বুলেন্সের নাম্বার বা ফায়ার দপ্তরের নাম্বার, আমরা এগুলি সম্পাদক, সভাপতি বা এখানে যারা যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমরা হোয়াটসঅ্যাপ করে আমরা অল টাইম এখানে উপস্থিত আমরা পুলিশ প্রশাসনের সাহায্য পাবেন। আপনারা যেখানে ক্রাউড বেশি হয় এখানে পুলিশ এসিস্ট্যান্ট বুথ হবে, রামঠাকুর সংঘের সামনে হয়, আপনার চিত্তরঞ্জনের এখানে হয়, চন্দ্রপুরেও করি আমরা পুলিশ এসিস্ট্যান্ট বুথ। এগুলি তো সবসময় পুলিশ থাকবে, হবে পুলিশ এসিস্ট্যান্ট বুথ। তাছাড়া আমরা আমাদের আজকে যে আপনারা সবাই সময় আমরা তারাটাকে একটা ক্যাম্প বানাই, এখানে প্রচুর পুলিশ আছে। মহিলাদের উপর যেহেতু অনেক বেড়ে গেছে, এই কাজ যেন স্যার 2023 থেকে যেন চালু হয়েছে। শারদীয় শুভেচ্ছা। তো আপনারা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন, আমি শুনেছি আপনারাও, আমাদের তরফ থেকে অনেক কিছু বলা হয়েছে। তো ফাইনালি যে জিনিসটা এসে দাঁড়ালো, তো আমি 2-3টে পয়েন্টের উপর কথা বলছি যেগুলি ইন দ্য নাটশেল বলা যায়। প্রথমত পারমিশনের ক্ষেত্রে দেখুন কতগুলি বিষয় আছে। আপনারা জানেন কতগুলি আগেও আমাদের ইতিহাস আছে, কতগুলি প্যান্ডেল ভেঙে পড়েছে, কখনো কোনো ধরনের প্যান্ডেলের নিজে চাপাও পড়েছে। কিছুদিন আগে এসে আপনারা জানেন কৃষ্ণ মন্দিরে এখানে একটা ঘটনা ঘটেছে, সেটা পুরো ভেঙে পড়েছে। তো পারমিশন ফাইনালি আমরাই দিই, কারণ পুজোর সিরিয়াল মেনটেন থেকে আরম্ভ করে পুরো ডাটা যেটা আছে সেটা গভর্নমেন্টকে আমরাই পাঠাই। তো পাঠানোর আগে আমরা যেটা বলি, যেমন আপনার ইলেকট্রিসিটির ক্ষেত্রে আপনি কতটুকু আপনার পুজোর ডেকোরেশন অনুযায়ী
বিদ্যুতের ইউনিটগুলি ভাগ করা হয়। আপনি 1000 ইউনিট বিদ্যুৎ না 2000 ইউনিট বিদ্যুৎ দেবেন, সেটা আপনার ডেকোরেশনের উপর হয়। সেটার উপর ইলেকট্রিক ডিপার্টমেন্ট আপনাদেরকে পয়সা সেভাবে ওরা চালান কেটে নেয় এবং পারমিশনও দিয়ে দেয়। সেই ক্ষেত্রে আমরা ওনাদেরকে বলতে পারবো না যে আপনারা সাথে সাথে দিয়ে দেবেন, সেখানে আপনাদের যাওয়া দরকার, আপনাদের সেই এস্টিমেট দেওয়া দরকার, আদারওয়াইজ ওরা এটা করতে পারবেন। হ্যাঁ, আপনাদের যাতে কাজটা যেন ত্বরান্বিত হয়, মানে আপনারা যাতে বারবার ঘুরতে না হয়, সেই ক্ষেত্রে আমরা সেন্ট্রালি সবার সাথে আমরা বিশেষ করে আমাদের এসপি সাহেব, ডিএম সাহেব, ওনাদের কাছে আমরা বলবো সমস্ত দপ্তরের অধিকারিক যারা আছে ওনাদেরকে যাতে স্পেশালি মেসেজ দেওয়া হয়, যাতে ওনারা আপনাদের ক্ষেত্রে যাতে আলাদা একটা সেল খুলে, দুর্গাপুজো পারমিশন সেল বলে খোলা থাকলে আপনাদেরকে ঘুরতে হবে না, এখানে পার্টিকুলার লোক বসে থাকলে আপনাদের কাজটা খুব দ্রুত হয়ে যাবে। সেক্ষেত্রে আমি আপনাদের আজকে অ্যাকচুয়ালি আসন্ন দুর্গাপূজা, যেটা আপনারা জানেন, আগে দুর্গাপূজা শুরু হচ্ছে, তো দুর্গাপূজার দিনগুলিতে শান্তি পরিকল্পনা রয়েছে? সর্বপ্রথমেই আপনাদের সংবাদ মাধ্যমের সবাইকে আমি আগাম শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি ভারতরত্ন সংঘের পক্ষ থেকে। তাছাড়া ত্রিপুরাবাসীকে শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা ও আমাদের ভারতরত্ন সংঘে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা প্রত্যেক বছরই ভারতরত্ন সংঘ দুর্গাপূজার সময় কিছু না কিছু একটা অভিনব করে থাকি। ত্রিপুরা রাজ্যের জনগণ কিছু একটা ভালো দেখতে পায়, সেই জন্য আমরা প্রত্যেক বছরই ভারতবর্ষের কোনো না কোনো সনাতন ধর্মের উপরে, আমার হিন্দু ধর্মের উপরে কোনো দেবদেবীদের মন্দির এখানে উপস্থাপন করি। এইবার আমরা গুজরাটের নীলকণ্ঠ ধাম যে মন্দিরটা আছে, ওই মন্দিরের আদলেই আমরা এখানে মণ্ডপ তৈরি করছি। বাজেটটা কি রয়েছে মূর্তি এবং প্যান্ডেলের শিল্পীরা কোথায়? প্রথমত বাজেটটা হচ্ছে আমাদের, দেখুন আমাদের বাজেটটা সীমাবদ্ধ থাকে না, কারণ বাজেটটা উপর নিচে হয়, কারণ আমাদের নিজস্ব অনেক মালপত্র আছে। যেমন লাইট অ্যান্ড সাউন্ড সিস্টেম আমাদের ক্লাবের নিজস্ব রয়েছে। তাছাড়া আমাদের প্রত্যেক বছর আমরা যে দুর্গাপুজো করি, ওইখান থেকে আমরা বিভিন্ন কাঠ, বাঁশ, আসবাবপত্র, স্টিলের, লোহার শীট, ওইগুলি আমরা স্টোর করে রাখি। সেই জন্য আমরা প্রত্যেক বছরই গত বছরটা এই বছর ইউজ করতে পারি, সেই জন্য আমাদের বাজেটটা অনেকটাই কম থাকে। তারপরে একটা বাজেট ধরতে হয়, সেই জন্য আমরা এবার যে 30-35 লাখ টাকার মধ্যে আমাদের বাজেটটা সীমাবদ্ধ রাখছি। আমাদের যে মণ্ডপটা করছে ওইটা নবদ্বীপের শিল্পী ও আমাদের লোকাল শিল্পীরাও আছে। আমাদের প্রতিমা তৈরি করছে আমাদের ত্রিপুরা রাজ্যের আর্ট কলেজের প্রাক্তন ছাত্র জয়ন্ত দত্ত। উনি আমাদের প্রতিমা গত 2-3 বছর ধরে প্রতিমা তৈরি করছেন। আজকে আমাদের এই
প্রেক্ষাগৃহে উপস্থিত আছেন আমাদের ক্লাবের অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান কৃষ্ণপদ সরকার মহোদয়, উপস্থিত আছেন ক্লাবের সভাপতি প্রদ্যুৎ চৌধুরী মহাশয়, উপস্থিত রয়েছেন আমাদের পুজো কমিটির প্রেসিডেন্ট ক্লাবের ভাইস প্রেসিডেন্ট দীনেশ সরকার মহাশয়, উপস্থিত রয়েছেন আমাদের ক্লাবের জয়েন্ট সেক্রেটারি পুজো কমিটির সেক্রেটারি রাজু বর্মন, উপস্থিত রয়েছেন ক্লাবের জয়েন্ট সেক্রেটারি সুকান্ত গুপ্ত, উপস্থিত রয়েছেন ক্লাবের সহসভাপতি পুজো কমিটির সহসভাপতি শঙ্কর গুপ্ত মহাশয়, রয়েছেন ক্লাবের পুজো কমিটির সহসম্পাদক চন্দ্র চক্রবর্তী মহাশয়। আমি প্রভাকর ঘোষ, ভারতরত্ন সংঘের সম্পাদক। এই সাইডেও যাও, কয়েকজন এই সাইডেও যাও, এক লগে জড়ো। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। আয়োজিত মিটিং মূলত কি বিষয়ের উপর আলোচনা হয়? সর্বভারতীয় সেবা দলের বর্ষপূর্তি কর্মসূচি। এই 28শে ডিসেম্বর সেবা দলের বর্ষপূর্তি অনুষ্ঠান হবে। এই উপলক্ষে সর্বভারতীয় সেবা দলের সম্পাদক, উত্তর পূর্বাঞ্চলের ইনচার্জ চন্দন বড়ুয়া এবং ত্রিপুরা সেবা দলের ইনচার্জ সুকান্ত ভট্টাচার্য এরা এসেছেন। রাজ্য সেবা দলের আজকে এখানে সভা ছিল। এই সভায় সেবা দলের বর্ষপূর্তি কর্মসূচি এবং রাজ্যে সেবা দলের সংগঠনকে আরও ব্যাপকভাবে ঢেলে সাজিয়ে রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় সেবা দলের ক্যাডার তৈরি করে এই রাজ্যে সাধারণ মানুষের তাদের দৈনন্দিন সেবার কাজে তাদের সহযোগিতা করার লক্ষ্যে এবং রাজ্যের যে অগণতান্ত্রিক বাতাবরণ, মানুষের কথা বলার স্বাধীনতা, মানুষের কর্মসংস্থানের এবং এই রাজ্যে বিভিন্ন প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে যে অর্থনৈতিক দুর্নীতি, রেগা সহ নানা কাজে যেভাবে জনগণ উপেক্ষিত, এই বিষয়গুলি সামনে রেখে সেবাদল কর্মীরা প্রতিনিয়ত বিভিন্ন পঞ্চায়েতে, বিভিন্ন ভিলেজে তারা যাবে এবং জনগণকে সতর্ক করবে, জনগণকে নিয়ে আন্দোলনের মাধ্যমে তাদের অধিকার আদায় করবে। এটাই হলো মূল লক্ষ্য। একটা রেজিমেন্টেড ফোর্স, একটা ডিসিপ্লিন ফোর্স কিভাবে কংগ্রেস দলে তৈরি করে
মানুষের কাজে লাগানো যায়। এটাই হলো সর্বভারতীয় সেবা দলের মূল লক্ষ্য। এই লক্ষ্যে আমাদের রাজ্য কাজ শুরু করেছে। লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় কমিটির বৈঠকে আপনি যাচ্ছেন, রাজ্যের ব্যাপারে কি বক্তব্য থাকবে আপনার? না, আমরা যেন এই রাজ্যে আগামী লোকসভা নির্বাচনে লড়াই করতে পারি এবং এই রাজ্যে বিজেপির যে জনগণের যে অনাস্থা, সাধারণ মানুষের যে বিজেপি বিমুখতা, এটাকে তুলে ধরে আগামী দিন লড়াইয়ে যেন আমরা কংগ্রেস দল এখানে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি, এই বিষয়গুলি নিয়ে আলোচনা হবে। এবং বর্তমান যে নির্বাচনে আমরা যেটা পরিলক্ষিত করেছি, দুটো বাই ইলেকশন, সারা দেশের চিত্র আর ত্রিপুরা রাজ্যের চিত্র হলো ভিন্ন। ত্রিপুরা রাজ্যে গণতান্ত্রিক উপায়ে নির্বাচন সংগঠিত করা এটা কোনোভাবেই সম্ভব হয় না। এর আগেও আমরা দেখেছি যে এই রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী উনি ভোটে দাঁড়িয়ে ওনার নির্বাচনী এলাকায় বহিরাগতদের প্রবেশ করিয়ে কিভাবে মানুষের ভোট লুট করে নির্বাচনে জয়লাভ করেছে। বিগত দুটি উপনির্বাচনও আমরা দেখলাম নির্বাচনকে প্রহসনে পরিণত করে তারা এই নির্বাচনের জয়লাভ সূচিত করেছে। এটা কোনোভাবেই ফলাফল হতে পারে না যে 6 মাস আগে যেখানে একটা বিধানসভা আসনে 5000 ভোটে যারা হেরেছে, আজকে সেই বিধানসভাতে বিরোধী ক্যান্ডিডেট বা প্রতিদ্বন্দ্বী ক্যান্ডিডেট 5000ও ভোট পায়নি। এটা জনগণের এত বড় তাদের অধিকার খর্ব করা বা তাদের গণতান্ত্রিক রায়কে উপেক্ষিত করা, এটা চরম শিক্ষা তারা পায়। তবে আমি বলবো যে নির্বাচনে লড়াই করতে গেলে একটু নিজেদেরকে সক্রিয় করে লড়াইয়ের ময়দানে থাকতে হবে। যারা শুধু লড়াইয়ের জন্য লড়াইয়ের ময়দানে থাকতে চান, এটা কিন্তু ঠিক হবে। আমরা ইন্ডিয়া জোটকে শক্তিশালী করার লক্ষ্যে ত্যাগ করেছি, কিন্তু এটা বারবার আপনি কি বলতে চাইছেন যে বামফ্রন্ট সেইভাবে লড়াই করতে পারেনি উপনির্বাচনে? লড়াইটা আরো বেশি সংঘবদ্ধ হওয়া উচিত ছিল, সবাইকে নিয়ে লড়াইয়ের ময়দানে থাকা উচিত ছিল। বিশিষ্ট সমাজসেবক সেমিকোনা মহোদয়, তো এখানে আপনারা সপরিবারে সব বন্ধু বান্ধব উপস্থিত আমাদের অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের জনপ্রিয় কাউন্সিলর, আমাদের মধ্যে আরো যিনি একজন অতিথি এখানে উপস্থিত থাকার কথা, আমরা এখানে অভিলাষী অনুষ্ঠান প্রক্রিয়া আছেন প্রতিযোগিতায় 3 নং ওয়ার্ডের উদ্যোগে মাননীয় যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতায় অতিথি হিসাবে আমাদের কাছে উপস্থিত আজকের এই সভা, এই মনসা মঙ্গল। আজকের এই অনুষ্ঠানের শুরুতে আমি এই স্বাগত আলোচনা রাখার জন্য আমাদের 3 নং ওয়ার্ডের রাখার জন্য অনুরোধ রাখছি। সবাইকে মনসা মঙ্গল প্রতিযোগিতা, সেই মনসা মঙ্গল প্রতিযোগিতায় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পৌর নিগমের 3 নং ওয়ার্ড অন্তর্ভুক্ত এবং এই ওয়ার্ডের যিনি আপনাদের দ্বারা নির্বাচিত আশীর্বাদ যিনি করেছেন, তাকে সেই জগদীশ দাস আমাদের এমএসি মেম্বার, ওনার উদ্যোগে যে মনসা মঙ্গল প্রতিযোগিতা অনুষ্ঠান আজকে শুরু হয়েছে, আমি সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের মধ্যে উপস্থিত আছেন
আজকের এই অনুষ্ঠানে আমি বললাম যে উদ্যোক্তা আমার সাথী আগরতলা পৌর নিগমের এমআইসি সদস্য আপনাদের সকলের প্রিয় শ্রী জগদীশ দাস মহোদয় মঞ্চে আছেন। জগদীশবাবুকে ধন্যবাদ জানাই এই কারণে, জগদীশবাবুকে আপনারা নির্বাচিত করেছেন, আশীর্বাদ করছেন কাজ করার জন্য। কি কাজ করবেন? রাস্তা, ট্রেন, নিকাশি ব্যবস্থা, আলোর ব্যবস্থা, আপনাদের বিভিন্ন সমস্যাগুলি বা চাহিদাগুলি বা যেগুলি আপনারা চাইছেন সেগুলি করার জন্য। কিন্তু জগদীশবাবু আমি অনেকগুলি প্রোগ্রামে এসেছি, এটা একটা অভিনব প্রোগ্রামে বলবো, এই প্রথমবার এটা করেছে যে সিস্টেমের বাইরে গিয়ে অন্য মানুষের যে অন্য বোনদের মাদের যে আরো চাহিদা আছে এটা অনুধাবন করছেন, যেটা মানুষ আমার করছিল কাজ উনি করছেন। আমার আগরতলা আমাদের 11টা ওয়ার্ডের মধ্যে জগদীশবাবু অনেক বেশি কাজ করছেন, অনেক বেশি প্রবলেম হয় এবং অনেক বেশি দায়িত্ববান। প্রতিদিনই আমাদের সঙ্গে অফিসে যান, যোগাযোগ করেন, চেষ্টা করেন বিভিন্ন পর্যায়ে, শুধু আগরতলা পৌর নিগমে না। আমার যতটা জানা আছে এই এলাকার মধ্যে প্রায় 5 কোটি টাকার উপর কাজ হয়েছে বিভিন্ন দপ্তর, পৌর নিগমের না, পিডব্লিউডি, নগরায়ণ দপ্তর, এমএলএ, এমপি ফান্ড উনি চেষ্টা করে আপনাদের সমস্যার সমাধান করার জন্য। পাশাপাশি এটাও লক্ষ্য রেখেছে যে আমাদের এছাড়াও কিছু আমাদের মনের খোরাক আছে, যারা আমরা ধর্মবান, যারা হিন্দু সনাতন ধর্মকে বাঁচিয়ে রাখার আমরা চেষ্টা করছি, কারণ এই দেশকে দেখবেন চক্রান্ত করছে, হিন্দু ধর্ম সনাতন ধর্মের আক্রমণ হওয়ার চেষ্টা করছে, ধর্মকে সনাতন ধর্মকে বিনষ্ট করার একটা প্রক্রিয়া শুরু হয়েছে। তার থেকে রক্ষা করতে হলে এই ধরনের অনুষ্ঠান প্রতিটি এলাকা, প্রতিটি পাড়ায় মহল্লায় করতে হবে। আমাদের হিন্দু সনাতন ধর্মের দিকে একত্রিত করতে হবে, যাতে কোনো চক্রান্ত আমাদের মধ্যে, ঐক্যের মধ্যে, সম্প্রীতির মধ্যে, সম্প্রদায়ের মধ্যে বিভেদ করতে না পারে। কাজে এই ধরনের মনসা মঙ্গল প্রতিযোগিতা, কারণ মনসা মঙ্গল, মনসা মা মনসা আমাদের রাজ্যে অনেকখানে পূজিত হয়। আমরা ধার্মিক, আমরা ধর্মপ্রিয় মানুষ যারা, আমরা হিন্দু ধর্ম যারা যুক্ত আছি, তারা কিন্তু প্রতি বাড়িতে পুজো করতে না পারলেও কিন্তু পাঠ করানো হয়। 1 মাস ব্যাপী একটা অনুষ্ঠান হয় প্রতি বাড়িতে। এটা একটা কিন্তু শুধু প্রত্যেকই পুজো বলবো না, এই মায়ের আরাধনার মাধ্যমে আমাদের মধ্যে সম্প্রীতি বাড়ে। যখন আমরা দেখি আমার আগরতলা, আমার পাড়ার রামনগর দেখি বিভিন্ন জায়গা থেকে 1 মাসের মধ্যে যখন মনসা পাঠ শুরু হয় মনসা মঙ্গলের, তখন দেখি বিভিন্ন জায়গায় অটো করে, গাড়ি করে, বিভিন্ন প্রান্ত থেকে অন্যান্য যখন জিজ্ঞেস করি জিনিয়া, কোথাও বলে যে রানীর বাজার, কোথাও মোহনপুর, এই মা বোনেরা এসে আমাদের রামনগর, কৃষ্ণনগর, জয়নগরে তারা কিন্তু পুজো পাঠ করবে। কারণ তাদের মধ্যে কিন্তু আমাদের সম্পর্ক ছিল। আজকে যারা মনসা মঙ্গলে অংশগ্রহণ করবেন তারা বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় থাকেন, কিন্তু আজকে কিন্তু আমরা সবাই একত্রিত মত বিনিময় করবো এবং নিজেদের আচার আচরণ কথাবার্তা বলবো। তাতে কি হয়, আমাদের মনের যেমন একটা আনন্দ বৃদ্ধি পায়, পাশাপাশি আমাদের ধর্মকে শক্তিশালী করার জন্য আমাদের যেগুলি ছোট ছোট ভুল ভ্রান্তি বা কি করা উচিত কিন্তু আলোচনার মাধ্যমে হয়। কাজে এই ধরনের অনুষ্ঠান আগামী দিনে আছে, প্রথমবার করেছেন জগদীশবাবু, আমি বিশ্বাস করবো মায়ের আশীর্বাদ থাকবে, আগামী দিনে আরো বড় করে ব্যাপকভাবে আপনারা করবেন। আমি চাইবো সমাজের প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি মানুষের যে চাহিদা, সবাই এক চাহিদা না, অনেকে যারা ধর্মের সঙ্গে যুক্ত আছেন বা পুজো অর্চনা থাকেন, মা বোনেরা অত্যন্ত জগদীশবাবুকে আশীর্বাদ করবেন। আপনাদের আশীর্বাদ যারা এটা করেছেন তাদের মনের খোরাক আপনারা উপলব্ধি করে তাদেরকে দিয়েছেন। কাজে প্রত্যেকটি মানুষের অনেক অনেক চাহিদা সব দিকে থাকে, কারোর ধর্মের দিকে, কারোর কর্মের দিকে। আমাদের একমাত্র দেশ, বিশেষ করে বলবো নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যখন কেন্দ্রীয় সরকার 2014 থেকে শুরু হয়েছে এবং আমাদের এখানে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ধর্ম, যার ধর্ম করার একটা মহল তৈরি হয়েছে। দেখবেন আমরা অনেকে বলে যে সরকার আসার পর 2018-তে গণেশ পূজা বেড়ে গেছে, এবার তো প্রতি পাড়ায় ক্লাবই হচ্ছে। এটাতে বলা যায় রাজ্যের শান্তি আছে, শৃঙ্খলা আছে, অর্থ উপার্জন আছে, মানুষ শান্তিতে আছে বলে পুজো করতে পারে। আগে তো আমরা ছিলাম কেন পুজো করতে পারলাম না, পরিবেশ ছিল। এখন মানুষ তার মনের মতো কাজ করতে পারে, ধর্ম কর্ম যা যেটা ইচ্ছা। কাজে এটাই আমরা চাইবো, এই সব পূজা অর্চনার মাধ্যমে সনাতন হিন্দু ধর্মের সমস্ত ব্যবস্থাকে বাঁচিয়ে রাখা, সুদৃঢ় করা, সমৃদ্ধ করা, পাশাপাশি এই এলাকার মানুষের সকলকে নিয়ে শান্তি থাকার জন্য পূজা অর্চনা ধর্ম অনুষ্ঠান করা। মঙ্গলার্থে আমি বলবো জগদীশবাবু ওনারা নিজের জন্য করেননি, আপনারা যারা আয়োজক তারা আপনাদের নিজের জন্য করেন। আপনারা সার্বিক এই এলাকার সর্ব মানুষের মঙ্গলের কামনায় এই অনুষ্ঠান করছেন। সকলকে অনেক বিশিষ্ট সমাজসেবক শ্রীমঙ্গল মহোদয়। তো এখানে আপনারা সপরিবারে
সব বন্ধু বান্ধব উপস্থিত আমাদের অনুষ্ঠানকে মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। সচিব মিস্টার দীপেন্দ্র দত্ত মহাশয়, এছাড়া অন্যান্য মেম্বারগণ, অন্যান্য এই ব্যস্ততার মধ্যেও আজকের যে এক্সিকিউটিভ কমিটির মিটিং ত্রিপুরা যোগা অ্যাসোসিয়েশনের, তাতে সবাই আসার জন্য, আর পুরো ব্যাপারটা আমাদের সংস্থার সচিব মহাশয় খুব বিস্তৃতভাবে সুন্দরভাবে বলেছেন। আমরা চাইছিলাম ত্রিপুরা রাজ্যে যোগাকে আরও ছড়িয়ে দেওয়ার জন্য এবং শুধু এটাকে আগরতলা কেন্দ্রিক না রাখার জন্য, এবং বিগত দিনেও দেখা গেছে আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আমরা চ্যাম্পিয়ন যোগা খেলোয়াড়দের পেয়েছি। সুতরাং যোগাকে পপুলার করার জন্য যোগা অ্যাসোসিয়েশনের একটা প্রয়াস শুধু আগরতলা কেন্দ্রিক পুরো ব্যাপারটাকে না রেখে এটাকে যদি রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়া যায়। বিগত 2 বছরের যে স্টেটমেন্ট, সেটা আমরা যেভাবে জানালেন সচিব, সেটা আমরা আগরতলাতে করেছিলাম। এগিয়ে চলো সংঘকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, তারা আমাদের পাশে দাঁড়িয়েছিলেন, সাহায্য করেছিলেন। এই বছর আমরা চেষ্টা করছি যে এটাকে যদি আগরতলার বাইরে কোথাও নিয়ে যাওয়া যায়। অলরেডি সাবরুম তাদের ইচ্ছাপত্র, ইচ্ছের কথা আমাদেরকে জানিয়েছেন। আজকে সবাই মিলে আমরা আলোচনা করব। যদি সবাই সম্মত হয়, কমিটি যদি সম্মত হয়, তাহলে হয়তোবা সাবরুম বা ত্রিপুরা রাজ্যের অন্য কোথাও এইবারে স্টেটমেন্ট করার একটা ইচ্ছে। আর আজকের মিটিংয়ের একটা বিষয় যেটাকে সামনে রেখে আমরা সবাই একত্রিত হয়েছি, যে ত্রিপুরা রাজ্যের যোগার যে ঐতিহ্য সেটা অত্যন্ত পুরনো, এবং যেরকম বিশুদা পাশে বসে রয়েছেন, নিরঞ্জনবাবু রয়েছেন, বা যারা এখানে সবাই আছেন, তারা প্রত্যেকেই ক্ষেত্রে যোগাকে নিয়ে প্রচুর কাজ করেছেন এবং ত্রিপুরার কে ভারতবর্ষের মানচিত্রে পরিচিত করেছেন। বিগত বছরগুলিতে আইদার আমরা চ্যাম্পিয়ন বা রানার্স হয়েছি। এই বছরও আমরা চাইব যে আমরা যাতে ন্যাশনাল মিটে আমরা যাতে চ্যাম্পিয়ন হতে পারি, আমরা যাতে ভালো রেজাল্ট করতে পারি, সেরা যাতে ত্রিপুরা রাজ্য থেকেই হয়, সেই বিষয়ে নজর রাখতে গিয়ে আমাদের হয়তোবা আমাদের যে ডিস্ট্রিক্ট লেভেল মিট বা স্টেট লেভেল মিটগুলোকে একটু আগে করে নেওয়া, এবং তার ফলে আমরা একটা হয়তোবা একটা কোচিং ক্যাম্প বা ট্রেনিং আমরা নিজেদের মধ্যে রাখতে পারবো, যাতে করে আধুনিক যে নিয়ম কানুনগুলো যোগাতে এসে গেছে সেই মতো করে আমাদের খেলোয়াড়রা প্রস্তুত হতে পারে এবং তারা যাতে ভালো রেজাল্ট করতে পারে। আমরা আমাদের এই প্রিয় চ্যানেলের মাধ্যমে সবার কাছে এই শুভেচ্ছা চাইব, যাতে তারা সবাই আমাদের এই যোগা খেলোয়াড়দের পাশে থাকেন বা এই প্রয়াসের পাশে থাকেন, যাতে করে ত্রিপুরা রাজ্যের যে যোগার যে ইতিহাস বা ঐতিহ্য সেটা যাতে বর্তমানেও বজায় থাকে এবং ভবিষ্যতে চলতে থাকে। যারা এসছেন আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, তাদেরকে আবারও স্বাগত জানাই আজকের এই মতামত বা বিনিময়ের জায়গাতে, এবং আমাদের এই চ্যানেলের মাধ্যমে সবাইকে ধন্যবাদ জানাবো বিগত বছরগুলিতে যেভাবে আমাদের পাশে ছিলেন। এই বছরও আপনারা একইভাবে পাশে থাকবেন, যাতে করে আমাদের রাজ্য দল ন্যাশনাল মিটে গিয়ে ভালো ফল করতে পারে, ভালো রেজাল্ট করতে পারে। ধন্যবাদ। পক্ষ থেকে শ্রদ্ধা, ভালোবাসা এবং প্রণাম জানাচ্ছি। We want justice. We want justice. We want justice. We want. হওয়ার পরে আমরা কোনো রেজাল্ট পাচ্ছি না, মাননীয় মুখ্যমন্ত্রী
জবাব চাই, জবাব দাও। 3 বছর অতিক্রান্ত হওয়ার পরেও আমরা কোনো রেজাল্ট পাচ্ছি না, মাননীয় মুখ্যমন্ত্রী জবাব চাই। জবাব চাই, জবাব দাও। ইন্টারভিউ শেষ হওয়ার 3 মাস অতিক্রান্ত, এখনো মেরিট লিস্ট কেন We want justice. 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 আমি একজন জেআরবিটি পরীক্ষার্থী, অনেকদিন হলো জেআরবিটি প্রসেস কমপ্লিট করে না। সি এর পরীক্ষা হয়েছে, সি এবং ডি এর থিওরি পরীক্ষা হয়েছে, সি এর ভাইবা হয়েছে, কিন্তু রেজাল্ট যাতে তার 2 বছর 9 মাসের উপর অতিক্রান্ত হয়ে যাচ্ছে, এটা প্রসেস কমপ্লিট করে না। আমরা অনেক মানসিক অবসাদে ভুগছি এবং অনেক কষ্ট পাচ্ছি। আমাদের যাতে চাকরি বাকরি হয়, আমরাও যাতে কিছু পাই। নতুন গভর্নমেন্ট আসার পর বেকাররা কিছুই পাচ্ছে না। ডি এর ইন্টারভিউ যাতে স্টার্ট করে, সি এর রেজাল্ট দিয়ে, এটাই চাই। জিআরবিটির প্রচেষ্টা যাতে তাড়াতাড়ি কমপ্লিট করে। আপনারা আজকে এখানে? দাদা অসংখ্য ধন্যবাদ আমাদের আবার আপনার শোনার জন্য, আপনাদের আসার জন্য। দেখুন, আপনারা তো সবাই অবগত আছেন 2021-এর অগাস্ট মাসে আমাদের এক্সাম হয়েছে, ঠিক আছে? তারপর কেস হলো, অনেক তাল বাহানা, অনেক কিছুর পরে নভেম্বর 2022-এ আমরা রেজাল্টটা পাইছি। তারপর ইন্টারভিউ শুরু হয়েছে গ্রুপ সির জন্য। ফাইনালি জুন 6, 2023 ইন্টারভিউ ফর গ্রুপ সি শেষ হয়েছে। গ্রুপ ডির ইন্টারভিউ এখনও বাকি। তো দেখুন, জুনের 6 তারিখ ইন্টারভিউ শেষ হওয়ার পরেও আজ অবধি আমরা মেরিট লিস্টটা পাইলাম। জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, আজকে 10 তারিখ, 3 মাস হয়ে গেছে। আমরা টিপিএসসি যে সময় ইন্টারভিউ শেষ হয় 1 মাসের মধ্যে মেরিট লিস্ট ডিক্লেয়ার করে দেয়, ম্যাক্স টু ম্যাক্স 1 মান্থ। আমাদের জিআরবিটির বেলায় অন্যরকম কেন? মাননীয় মুখ্যমন্ত্রী পরপর আমাদের রিপ্লাই দেয়, হঠাৎ, খুব সত্য। কিন্তু আমরা যে 3 মাস ধরে আমাদের যে রাতে ঘুম নেই, আমাদের যে দিন অতিবাহিত হচ্ছে না, আমরা যে কীরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে আমাদের দিন পার হচ্ছে, এটা কি মাননীয় মুখ্যমন্ত্রী উপলব্ধি করছেন? আমরা আমাদের যদি কেউ এই যে প্রতিনিয়ত ডিপ্রেশনের মধ্যে যাচ্ছে, যদি কেউ কোনো ভুল স্টেপ নিয়ে নেয়, ঠিক আছে, কারণ মানসিক অবসাদের মধ্য দিয়ে মানুষ অনেক কিছু করতে পারে, তাহলে এর দায়িত্বটা কে নেবে? ঠিক আছে? তবে তারপর দেখুন, আমরা একটা শুনেছিলাম অগস্ট মাসের থেকে গ্রুপ ডির ইন্টারভিউ শুরু হবে, তার জন্য কিন্তু একটা উপনির্বাচন এসে গেল, ঠিক আছে? যাক, 1 মাসে উপনির্বাচন শেষ হয়েছে, 1 মাসের রেজাল্টও পায় না। আমাদের মানে পরীক্ষার বেলায়, আমাদের এক্সামের বেলায় তো এরকম না, 3 মাসও লাগতে পারে, 5 মাসও লাগতে পারে। আচ্ছা, যাক, তো গ্রুপ ডি নভেম্বর, আচ্ছা জেআরবিটি প্রসেসটার যে সময়সীমা আছে নভেম্বর 2023-এ শেষ হওয়ার কথা, গ্রুপ ডি ইন্টারভিউ এখনও বাকি। আজকে সেপ্টেম্বর 10, ঠিক আছে, মাঝখানে পূজা আছে। তো গভর্নমেন্ট কি নভেম্বর মাসের মধ্যে ইন্টারভিউটা নিতে পারবে? গ্রুপ ডি 15,000 ক্যান্ডিডেট, নাকি আবার এক্সটেন্ড করবে? অলরেডি 2 বার এক্সটেন্ড করার পরেও গভর্নমেন্ট কি পারবে এটার মধ্যে সময়টার মধ্যে শেষ করতে? আচ্ছা, যাক, তো গভর্নমেন্টের কাছে তবু আমরা রিকোয়েস্ট করবো, আপনারা চাইলে সব কিছু করতে পারেন, এই সময়সীমার মধ্যে এটা শেষ করে, গ্রুপ ডি ইন্টারভিউ শেষ করে গ্রুপ সি মেরিট লিস্ট ইমিডিয়েট দেওয়া দরকার। কারণ আমাদের সিচুয়েশনটা অনেক খারাপ পজিশনে আছে স্যার। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আওয়ার সিচুয়েশন, বিকজ ইটস সিরিয়াস। অ্যান্ড গ্রুপ ডি ইন্টারভিউটা যাতে এই যতটুকু সময় আছে এর মধ্যে মিশন মোডে, আমাদের গভর্নমেন্ট মিশন মোডে অনেক কিছু করতে পারে, ঠিক আছে, অনেক কিছু করতে পারে। আমরা এটা উপলব্ধি করছিও রিসেন্টলি, অনেক কাজ হয়েছে আমাদের ত্রিপুরায় মিশন মোডে। তাহলে কেন একটা ইন্টারভিউ সম্ভব হবে না? অবশ্যই সম্ভব, ঠিক আছে? তো এটা নেন স্যার, এই 4,910টা পোস্ট আপনারা যে ডিক্লেয়ার করছেন, অবশ্যই আমাদের এক্স-সিএম মাননীয় বিপ্লব কুমার দেব, উনি এটাকে অনেক মানে যুবকদের প্রতি যে ওনার কতটুকু একটা মানে সহানুভূতি অবশ্যই আছে, ওটা ওনার এই ড্রাইভটা থেকে আমরা উপলব্ধি করতে পারছি। তো কিন্তু ঘটনার দুর্ভাগ্যের বিষয়টা এখনো এটা কমপ্লিট হয়নি, ঠিক আছে? তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানিক শাহ, হ্যাঁ, ওনাকে অ্যাকচুয়ালি আমরা অনেক শ্রদ্ধা করি। কেন? দেখুন, ওনার নামের আগে 2টা টাইটেল আছে, প্রফেসর। যে সময় আমরা শুনি না এই ওয়ার্ডটা, তখন আমাদের সব টিচারের কথা আমাদের মনে আসে, আমরা সব টিচারকে ফোন করি, ওই দিক থেকে আমরা ওনার প্রতি রেসপেক্ট, ঠিক আছে? তারপর আরেকটা টাইটেল আছে ওনার ডক্টর, সেম আমাদের জীবন বাঁচায় আমাদের ডক্টর, ওই দিকটাও ওনার প্রতি আমাদের অনেক রেসপেক্ট। তারপর লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের সুপ্রিম হেড অফ দ্য স্টেট, দ্যাট ইজ দ্য সিএম পোস্ট,
ঠিক আছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানিক শাহ হোল্ড করছে, তো ওটার প্রতি তো এক্সট্রিম রেসপেক্ট অবশ্যই আছে। স্যার kindly request you, please complete this 4,910 posts. It actually very important for our state economy. Thank you. Justice, we want justice, we want justice, we want justice, we want. মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা, হাম্বাই গুরু মশলা। সম্পূর্ণ প্রাকৃতিক অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। না, তোমরা তো প্রথমবার তোলা হয়েছে যে তারা গার্লসের কর্ণাটক যাচ্ছে। আজকে আমরা জার্সি ফুটবল অফিসিয়াতে আসছি এবং আমরা যারা যাচ্ছেন সবাইকে আমরা নিজেদের শুভেচ্ছা জানাই। আশা করি আমরা এবার ভালো রেজাল্ট করব, এই আশা নিয়েই আমাদের টিম যাচ্ছে, ভালো খেলবে এবং সবাই যাতে সুস্থ থাকে, সবাই খেলে সুস্থভাবে জয় নিয়ে যাতে ফিরে আসে এটাই প্রত্যাশা। আমরা সবাই এসিতে পাঠাইতেছি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম টিএফের পক্ষ থেকে সবাইকে আমরা এসি কোচে পাঠাচ্ছি আমরা কর্ণাটকের বেলগাম। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা, হাম্বাই গুরু মশলা। সম্পূর্ণ প্রাকৃতিক অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। আমি পূর্বচন্মারিতে থাকি। এটা আমি বানিয়েছি মেস্টিক্স দিয়ে, প্রায় 5,000টা মেস্টিক্স ইউজ হয়েছে এর মধ্যে। এটা হলো আমাদের সদস্য প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির পোর্ট্রেট। এটা 14 ইঞ্চি উচ্চতাতে আর প্রস্থ হচ্ছে 11 ইঞ্চি। এটাকে বানাতে আমার প্রায় 20 দিন সময় লেগেছে। কিভাবে আপনার আসলো মাথায় বা খেয়াল আসলো যে এটা আঁকবেন বা মেস্টিক দিয়ে বানাবেন? এটা আমি মেস্টিক্স দিয়ে অনেক কিছু বানিয়েছি, তো এটা আমার তরফ থেকে সদস্য প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে একটা উপহার, ওনার জন্মদিন উপলক্ষে। তাই আমি নিজের হাতে ওনাকে এই জিনিসটা উপহার দিতে চাই। তাই সরকারের কাছেও আমার একটাই আবেদন, যাতে কোনো একটা কিছু করে, যাতে আমাকে প্রধানমন্ত্রীর সাথে একটু দেখা করিয়ে যাতে এই জিনিসটা আমি দিতে পারি, এই জিনিসটা একটু দেখতে। আপনার নাম? আমার নাম বিজয় দেবনাথ। এই জায়গাটার নাম? এটা পূর্ব চানমারি, আগরতলা, ত্রিপুরা ওয়েস্ট। অবস্থিত রামকৃষ্ণ মিশন ও মঠ প্রতিষ্ঠার ক্ষেত্রে যে শিক্ষক দিবসের মতো আমরা এবারে অনুরোধ করব আমাদের যারা মঞ্চে উপবিষ্ট আমাদের অতিথিবর্গ রয়েছে, প্রত্যেকে অনুরোধ করব আপনারা আমাদের অ্যাসোসিয়েশনকে আপনারা
প্রদান করেছেন। মাননীয় সভাপতি শ্রী রাজেশ দত্ত মহোদয়, মঞ্চে আছে তাদেরকে সম্বোধিত করা হয়েছে এই রাজ্যের বিশিষ্ট গুণীজনরা, বিশেষ করে এখানে ছাত্র পরেশ চন্দ্র চক্রবর্তী প্রাক্তন যিনি প্রধান শিক্ষক ছিলেন। আমি ওনাকে অনেকদিন জানি, উনি রামকৃষ্ণ মিশনের রানী ভ্রমণের দায়িত্বে আছেন। আমি অনেকবার গিয়েছি, আমার আজকে সৌভাগ্য হয়েছে ওনার সান্নিধ্য পাওয়া। আছেন জগদীশ গঙ্গোত্রী, যিনি প্রফেসর, আমাদের কাছে সকলের পরিচিত বিশিষ্ট শিক্ষাবিদ। আছেন ধনঞ্জয় চৌধুরী, যিনি ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের মাননীয় সভাপতি। আছেন শ্রীমতী অনিমিকা দেবমান মহোদয়া, প্রধান শিক্ষিকা বিজয় কুমার বালিকা বিদ্যালয়ে, যিনি আজকে শিক্ষক দিবস উপলক্ষে এই ধরনের একটা অনুষ্ঠান করা হয়েছে। কারণ গত 5ই সেপ্টেম্বর সারা দেশের সঙ্গে সারা রাজ্যের শহরেও সরকারি বেসরকারি বিভিন্ন বিদ্যালয় প্রতিষ্ঠান আমাদের ভারতবর্ষ না পৃথিবীর বড় বড় সর্বশ্রেষ্ঠ দার্শনিক, শিক্ষাবিদ, সমাজ সংস্কারক এবং প্রাক্তন রাষ্ট্রপতি ভারতবর্ষে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিনকে সামনে রেখে শিক্ষক দিবস পালন করা আমাদের দেশের জাতীয় যথেষ্ট উৎসব উদ্দীপনার সঙ্গে সারা রাজ্যের সঙ্গে উৎসব উদ্দীপনা করা হয়েছে। উদ্দেশ্য একটাই হচ্ছে শিক্ষক দিবসকে সামনে রেখে যেমন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণকে সম্মান জানানোর পাশাপাশি শিক্ষা প্রসার, শিক্ষাকে সমৃদ্ধ করার জন্য যারা এই রাজ্যের ধনীরা আছেন, ধনী ব্যক্তিরা, তাদেরকে সম্মান জানানোর জন্য এই ধরনের অনুষ্ঠান করা হয় শিক্ষক দিবস। এখানে বলেছিলেন আলোচনায় প্রারম্ভিক ভাষণে, শিক্ষক দিবসকে সর্বপল্লী রাধাকৃষ্ণন উনি চেয়েছেন যখন ওনার জন্মদিন পালন করার জন্য ওনার যারা শিষ্যরা, ভক্তরা চেয়েছিলেন, তিনি বলেছিলেন আমাকে সম্মান জানানো যদি আদর্শ শিক্ষককে সম্মান দেওয়া হয়, আমার জন্মদিনটা আদর্শ শিক্ষকের দিবস হিসেবে পালন করার জন্য, সেই হিসাবে জাতীয় শিক্ষক দিবস পালন করা হচ্ছে আমাদের এই রাজ্য হচ্ছে। তো আমি তাদেরকে ধন্যবাদ জানাই যারা এই টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ভালো উদ্যোগ গ্রহণ করেছে, সমাজের প্রতি যারা দায়িত্ব নিয়ে সামাজিক কাজ করে, সমাজের যে দায়বদ্ধতাকে রেখে এবং শিক্ষা ক্ষেত্রে যাদের অবদান আছে তাদেরকে সম্বর্ধনা দেওয়া। শুধু এখানে 5 জনকে দেওয়া হয়েছে বলে সংখ্যাটা এরকম না, তাদের মধ্যে সারা রাজ্যের যারা শিক্ষা প্রথায় কাজ করছেন, যারা সম্মানীয় শিক্ষকরা আছেন, তাদেরকে সম্মানিত করা হচ্ছে। 5 জনের প্রত্যেকেই আরও অনেক শিক্ষক শিক্ষিকা যারা আছেন, যাদের অবদান অনেক আছে। ইচ্ছাবলী প্রোগ্রাম করা যায় না, একটা সুন্দর, কিন্তু যারা আছে সম্বোধিত দিয়েছে তারা কিন্তু আমাদের রাজ্যে গুণী শিক্ষক বা অধ্যাপক এবং তাদের একটা ভূমিকা আছে শিক্ষা প্রসারের ক্ষেত্রে। আমাদের দেশেও এখন শিক্ষার ব্যবস্থার ক্ষেত্রে আমল করিব, শিক্ষার নীতি পাল্টিয়ে গিয়েছে। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন আমাদের সরকার গঠন করে, কেন্দ্রীয় সরকার তখন শিক্ষার উপর সবচেয়ে বেশি উদ্যোগী। শিক্ষার নতুন কেন্দ্রীয় শিক্ষানীতি চালু হয়েছে আমাদের রাজ্যেও। 2018 যখন বিজেপির সরকার হয়, সমস্ত বিষয়ের উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে শিক্ষাকে, গুণগত মান করা হয়েছে শিক্ষাটা। কোনো গভীরী সিদ্ধান্ত কিন্তু আমাদের সরকার নিয়েছে, যার ফলে বর্তমান আগামী প্রজন্মের যারা স্টুডেন্টরা তাদের কিন্তু অনেক কিছু তাদের পাওয়ার বিষয় হয়ে গেছে। আজকে যারা শিক্ষকরা আছেন তারা আপনারা একদিন ছাত্র ছিলেন, কাজে তখন ছাত্র অবস্থা শিক্ষা গ্রহণ করতে কতটা কষ্টকর ছিল। আর যারা টিচাররা আপনারা এখন আছেন বা আগে যারা ছিলেন তারা, তাদের শিক্ষাদান করতে কতটা কষ্ট ছিল। যোগাযোগের ব্যবস্থা করুন, পরিকাঠামো বলে অনেকটাই খুব পরিশ্রম করে তারা কিন্তু কৃতি সন্তান ত্রিপুরাতে তৈরি করেছে, যারা আমাদের দেশ পৃথিবীতে সর্বস্থানে তারা ভালো জায়গায় আছে, আমাদের রাজ্যের গর্ব হয়েছে অনেক শিক্ষক শিক্ষিকা। কিন্তু এখন কিন্তু আমাদের পরিবর্তন, এখন যারা শিক্ষাদান করে আপনারা যারা টিচাররা আছেন, এই শিক্ষক সমাজ যারা, তারা কিন্তু এখন শিক্ষাদান করতে, শিক্ষার্থী তাদের স্টুডেন্টকে দেওয়ার ক্ষেত্রে উজাড় করে সেক্ষেত্রে কিন্তু অনেক সুবিধাজনক অবস্থা এখন আছে। প্রতিটি পরিকাঠামো, ব্যবস্থাপনা, মহল তৈরি হয়ে গেছে। ইচ্ছে করলে আপনি তার ছাত্রকে আপনার মন মতো আপনার যা আছে বিদ্যা বুদ্ধি সমস্ত দান করতে পারেন, সমস্ত সুযোগ সুবিধা আছে।
এবং যারা স্টুডেন্ট আছে এখন আমাদের রাজ্যে বা আমাদের দেশে বা পৃথিবীতে বলবো, এখন কিন্তু আগের মতো না, ব্যবস্থাপনাটা এত আমল পরিবর্তন যে শিক্ষা প্রক্রিয়া শিক্ষা গ্রহণ করতে করতে তাদের অনেক সুযোগ আছে। শুধু মনোযোগ করে টিচারদের সঙ্গে থাকতে হবে, সরকার থেকে তাদের থেকে সবটা নিতে হবে। তা আমাদের রাজ্যে একটা পরিবেশ তৈরি হয়েছে। আমি বলবো কাজে সার্বিকভাবে আপনারা যারা শিক্ষক সমাজ আছেন, আজকে যারা এখানে উপস্থিত আছেন, তারা যারা আমাদের রাজ্যের ভবিষ্যৎকে তৈরি করে, আমার মনে হয় আপনাদের অনেক পরিশ্রম এবং যে চেষ্টা এটা সফল হয়। আমরা দেখেছি এখন আমাদের যে রেজাল্ট হয় বা আমাদের যে স্টুডেন্টগুলোকে তাদের মেধা বিকাশে একটা সুযোগ এসছে এবং তাদের মেধা প্রকাশ করার জন্য আপনারা পরিশ্রম করছে। আমার আশা থাকবে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের সমস্ত যে নীতি বা সিস্টেম বা ব্যবস্থাপনা তাকে সামনে রেখে আপনারা আমাদের রাজ্যের ছাত্রছাত্রীদের যেভাবে তৈরি করছেন, আগামী দিনে আরো ভালো ছাত্র তৈরি করবেন, যারা আমাদের রাজ্যের হয়ে দেশের হয়ে পৃথিবীর সমস্ত জায়গায় তাদের সকল জায়গায় প্রতিষ্ঠিত হবে, রাজ্যের মান উন্নয়ন হবে। পাশাপাশি আমি বলবো সামাজিক আর্থিক সার্বিক দিক দিয়ে একটা স্কুলের প্রকৃত মানুষ তৈরি করার ক্ষেত্রে প্রতিনিয়ত বিকাশ পাশাপাশি তাকে সত্যিকারের মানুষ করবেন, এটা কিন্তু আপনাদের। এই কারণে পেশার সঙ্গে বিভিন্ন অংশের মানুষ যুক্ত আছে পৃথিবীতে, দেশে, রাজ্যে, শহরে, কিন্তু শিক্ষা এই পেশাকে সবচেয়ে বেশি সম্মান আমাদের দেশের মানুষ। আমরা জানি শিক্ষা ছাড়া যত যে জায়গায় যারা প্রতিষ্ঠিত আছে প্রথম কাজটা কিন্তু শিক্ষা। শিক্ষা থাকলে তার চেয়ে যে কোনো জায়গায় সে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে এবং শিক্ষা যে দেশে বেশি শক্তিশালী, যে দেশ এগিয়ে যাচ্ছে, আমাদের নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে ভারতবর্ষে এখন পৃথিবীতে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী। কাজে আমি বলবো এই শিক্ষা ব্যবস্থাকে আপনারা উন্নত করবেন, আমাদের বিশ্বাস প্রত্যাশা আছে আপনাদের প্রতি। এবং আমি বলবো ছাত্রদের যারা আছে তাদেরকে সর্বমন্ত্রী রাধাকৃষ্ণের জীবন আদর্শ পূর্বের অনেক গরিব রাজ্যের মতো যদি দিশা চিন্তা লক্ষ্য থাকে তবে রাষ্ট্রপতি হয়ে যায়, মানে দেশের না পৃথিবীর বড় দার্শনিক হয়ে যায়। এটা দৃষ্টান্ত হচ্ছে সর্বপ্রকার রাধা এবং আমাদের যারা গুণীজন আছে, যারা আমরা সম্মানিত করেছি, আমার মনে আমাদের নিজেরা আমরা সম্মানিত করেছি, গর্ব হয়েছে। কাজে আমি এই ধরনের অনুষ্ঠান আমি আরো ভালোভাবে করবেন। অবস্থিত রামকৃষ্ণ মিশন ও মঠ প্রতিষ্ঠার ক্ষেত্রে যে শিক্ষক দিবসের মতো আমরা এবারে অনুরোধ করব আমাদের যারা মুখ্য উপবিষ্ট আমাদের অতিথিবর্গ রয়েছে প্রত্যেকে অনুরোধ করব আপনারা জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষিকা তথা বিজয় কুমার মঞ্চে আসন গ্রহণের জন্য অনুরোধ করছি। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ধনঞ্জয় চৌধুরী মহোদয়কে অধ্যাপক আমি আমাদের আজকের এই অনুষ্ঠানের উপস্থিত অতিথিবর্গ তথা সমস্ত গুণী সহবাসী জানাচ্ছি মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা
যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুঁড়ো মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুঁড়ো মশলা। আমাদের পার্টি সিপিআইএম বিলোনিয়া মহকুমা কমিটি আজকে আমরা স্টেশনে বিক্ষোভ দেখিয়েছি এবং একই সঙ্গে আমরা স্টেশন মাস্টারের কাছে আমাদের প্রতিলিপি আমরা দিয়েছি। তিনি আমাদের কথা দিয়েছেন যে তিনি ফরওয়ার্ড করবেন আমাদের দাবিগুলো যুক্তিযুক্ত এবং তিনি একই সঙ্গে ব্যক্তিগতভাবে মনে করেন যে বিলোনিয়ায় স্টপেজ হওয়া দরকার এবং তিনি আমাদের কাছে প্রাথমিকভাবে এই স্বীকৃতি দিয়েছেন। এবং এর সঙ্গে সঙ্গে আমরা এই বিষয়টি আমাদের দক্ষিণ জেলার যিনি অধিকর্তা ডিএম সাহেব ওনাকে আমরা অবহিত করব এবং এসডিএম বিলোনিয়া ওনাকেও আমরা অবহিত করব। এই জায়গায় আমরা আজকে মেমোরান্ডাম দেওয়া আজকের এই বিক্ষোভের মধ্যে দিয়ে আমরা আন্দোলন করছে। যদি আমাদের দাবি সাম্প্রতিক সময়ে ঘোষণা না হয়, পূরণ না হয়, আরো বৃহত্তর আন্দোলন চলবে। একই সঙ্গে আমরা বলছি যে এটা বিলোনিয়াবাসীর স্বার্থ, এখানে কোনো সংকীর্ণ রাজনীতির সুযোগ নেই। সমস্ত দল মত নির্বিশেষে যারা যারা সমর্থন করেন তাদের সকলের সমর্থন নিয়ে আমরা আগামী দিনে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলব। সেখানে দল বা ঝান্ডা ব্যবহার করার প্রয়োজন আছে আমরা মনে করি না। মানুষের সাথে আমাদের লড়াই, মানুষের জন্য আমরা নিবেদিত এবং সেই কারণেই মানুষের স্বার্থ সবার আগে বিলোনিয়া সহ এই দক্ষিণ জেলা এবং একই সঙ্গে আমাদের সোনামুড়া মহকুমার যাত্রীদের সুরক্ষার প্রশ্ন এবং তাদের সুবিধার প্রশ্নকে মাথায় রেখে কয়েক লক্ষ লোকের যে যোগাযোগের যে ব্যবস্থা, সেই ব্যবস্থা করবার জন্য আমরা এই ডেপুটেশনে মিলিত হয়েছিলাম এবং আমরা সৌহার্দ্যপূর্ণভাবে এই ডেপুটেশন আমরা দিয়েছি। আমাদের দুজন বিধায়ক আছে, আমাদের পার্টির জেলা সম্পাদক বাসুদেব মজুমদার এবং আমাদের বিলোনিয়ার বিশিষ্ট আইনজীবী এবং বর্ষিয়ান আইনজীবী জ্যোতির্ময় সোম, তাদেরকে নিয়ে আমরা এই প্রতিনিধি দলে ছিলাম এবং আমরা সেখানে দেখা করেছি। আমরা আজকের যে কর্মসূচি শুরুতেই আমি সিপিআইএম মহকুমা সম্পাদক তাপস দত্তকে অনুরোধ করছি বিষয়গুলো গ্রহণ করবো। এই মেমোরান্ডাম আমরা দেব। আমরা সমস্ত অংশের বিলোনিয়াবাসীর কাছে আবেদন জানাচ্ছি যে লড়াই শুধুমাত্র বামপন্থীদের না, সিপিআইএম এর না, বাংলার সমস্ত স্টেজে স্টপেজ যেমন পাবো তেমনি আমাদের যাত্রী সুরক্ষার প্রশ্নে, যাত্রীদের নিরাপত্তার প্রশ্নে এবং যাত্রীদের আরো ভালো যাত্রী মানোন্নয়নের প্রশ্নে আমরা সেই লড়াইয়ের মধ্যে দিয়ে আমাদের দাবিগুলোকে আমরা ছিনিয়ে আনতে পারবো, আমরা আদায় করতে পারবো। তারই জন্য আগামী দিন গুরুত্ব বেড়েছে। বিলোনিয়া রেল স্টেশনের সমস্ত গুরুত্বকে উপলব্ধি করে এখানে দূরপাল্লার ট্রেনের স্টপেজ, একই সঙ্গে আরো একজোড়া ট্রেন যা চালু হওয়ার কথা ছিল চালু হয়নি তা দ্রুত চালু করা এবং একই সঙ্গে যাত্রীদের মান উন্নয়নের জন্য সমস্ত জায়গায় আরো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা, বগি বানানো, এই বিষয়গুলোকে যুক্ত করে এই লড়াইতে আগামী দিনে আপনারা থাকবেন। ট্রেন যখন আসবে আমাদের বিক্ষোভ চলবে এবং
অ্যাসোসিয়েশনের আজকে পঞ্চম দ্বিবার্ষিক প্রতিনিধিত্বমূলক সম্মেলন। এই সম্মেলনে সমস্ত বিভাগীয় কমিটির পক্ষ থেকে আমাদের যে কার্যকরী কমিটি আছে সমস্ত মহকুমার আজকে তারা এখানে উপস্থিত হয়েছেন। এই প্রতিনিধিত্বমূলক সম্মেলনের মাধ্যমে আমরা আমাদের বিগত দিনের পুস্তক ব্যবসার যে সমস্যা এই সমস্যা নিয়ে আলোচনা করি এবং এই সমস্যা থেকে কীভাবে উত্তরণ করা যায় এই সম্পর্কে বিষয়গুলো আলোচনা হবে। এই প্রসঙ্গে আপনারা প্রত্যেকে অবগত আছেন যে বিগত 2019 থেকে 2023-22 শিক্ষাবর্ষে এই দীর্ঘ 4-5 বছর রাজ্যের পুস্তক ব্যবসায়ী জগতে বা পুস্তক শিল্পে যে বিশাল চরম দুর্দিন, এই দুর্দিনের মধ্য দিয়ে এগিয়ে আজকে এই জায়গায় আমরা সমাগত হয়েছি। আমাদের চরম পরিস্থিতির মধ্য দিয়েও আমাদের প্রত্যেকটি সদস্য এই জীবিকাকে জীবনের ব্রত হিসেবে গ্রহণ করে এখন আঁকড়ে আছেন এবং সংগঠনের প্রতি গভীর শ্রদ্ধা ভালোবাসা রেখে দূর দূরান্ত থেকে ধর্মনগর থেকে কাঞ্চনপুর, সাবরুম থেকে কমলপুর প্রত্যেকে এখানে আজকে সমাগত। এই দুর্গম পরিস্থিতিকে কীভাবে কাটিয়ে ওঠা যায় আমাদের নিরন্তর প্রচেষ্টা চলছে। এই প্রচেষ্টার অঙ্গ হিসেবে আমরা বিগত যে সরকার ছিলেন সেই সরকারের প্রাক্তন মুখ্য শিক্ষামন্ত্রী ওনার নিকট আমরা বারবার আবেদন করেছিলাম আমাদের পুস্তক ব্যবসাকে গড়তে দিন, সরকার পুস্তক ব্যবসা বন্ধ করুন। আমাদের দাবিকে উনি প্রথমে স্বীকৃতি দিয়েছিলেন, মেনেছিলেন, কিন্তু কার্যক্ষেত্রে উনি আমাদেরকে নিজের প্রস্তাবকে নিজেই ফিরিয়ে নিয়েছেন। আমাদের দাবি মতো উনি কাজ করেননি এবং আমাদের সঙ্গে টাইম কিলিং করেছেন এবং মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছে আমরা 9 বার চিঠি দিয়েছি সাক্ষাৎকারের জন্য। তিনি আমাদের চিঠি কর্ণপাত করেননি, সৌজন্যতাবোধ দেখাননি। কিন্তু আশার আলো বর্তমান যিনি মুখ্যমন্ত্রী আছেন ওনার কাছে আমরা চিঠি দিয়েছি। চিঠি দেওয়ার পরিপ্রেক্ষিতে এবং 2 বার আলোচনা হয়েছে এবং গত 18 জুলাই উনি আমাদের চিঠির পরিপ্রেক্ষিতে ওনার সরকারি দপ্তর আমাদের ডেকে নেন এবং দীর্ঘ বিস্তারিতভাবে আমাদের সুখ দুঃখের যে কাহিনী, বিগত দিনের যে আমাদের অভিজ্ঞতা সমস্ত কিছু ওনার কাছে পরিবেশন করি। উনি শুনেন এবং তিনি আমাদের সঙ্গে সহমত পোষণ করেন এবং তিনি দেখবেন আশ্বাস দিয়েছেন। আমরা বিশ্বাস রাখি এবং মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি শ্রদ্ধা রেখে বলছি উনি আমাদের এই রাজ্যের পুস্তক ব্যবসায়ীরা যারা আমাদের প্রায় 1700 মেম্বার আছেন এবং প্রায় 5000 পরিবার প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত আছেন, যাদের নুনান্তের পান্তাপুরায় এই অবস্থার মধ্য দিয়ে যাতে আর ভবিষ্যতে না কাটতে হয়। আপনার হাত লাগেন না, হাত লাগেন উত্তম ধারাতে হাত ধরেন, ক্যামেরার দিকে চাইেন না, ক্যামেরা না। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই
হাম্বাই গুরু মশলা, রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই। হাম্বাই গুরু মশলা। সকল অহংকার যে আমার ডোবাও চোখের জলে, নিজের গড়িতে পরিবেশন করবেন সুরাঙ্গীরার শিল্পবৃন্দ। সুরাঙ্গীরার শিল্পবৃন্দ। রক্তদান শিবির আয়োজন করা হয়েছে। সেখানে আমাদের মুখ্যমন্ত্রী আছেন আজকে এই মহতি অনুষ্ঠানের যিনি মাননীয় উদ্বোধক তথা আমাদের সকলের প্রিয় এই রাজ্যের ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি শ্রদ্ধেয় রাজীব ভট্টাচার্য মহোদয় মঞ্চে আছেন, যিনি কিছুক্ষণ আগে খুব সুন্দরভাবে আলোচনা রেখেছেন আজকে বিষয়বস্তুর উপর। আমাদের ভারতীয় জনতা পার্টির মুখপাত্র এবং ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের মাননীয় ভাইস চেয়ারপারসন শ্রীমতী অস্মিতা বণিক মহোদয়া মঞ্চে আছেন। এই এলাকার সকলের প্রিয় যিনি মন্ডল সভাপতি আমাদের শ্রী চন্দ্রশেখর মহোদয় সহ রক্তদান মহোদয়কে সামনে রেখে এই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময় সরকারি বেসরকারি বিভিন্ন ক্লাব সামাজিক সংস্থা এবং ব্যক্তিগত উদ্যোগও রক্তদান শিবির বা রক্ত মহোৎসবের আয়োজন করা হয়েছে। তো আমি প্রথমে এরা বলবো, আপনি বলেছেন যে এটা একটা নতুন ভাবনা যে বুথ লেভেল থেকে রক্তদান শিবিরের আয়োজন করা। আমরা সমস্ত ক্ষেত্রে ওয়ার্ড ক্ষেত্রে বিধানসভা কেন্দ্রিক মন্ডল ভিত্তিক আমরা করেছি, ওয়ার্ড ভিত্তিক বুথ ভিত্তিক কিন্তু আমার আমি নিজেও প্রথম কোনো একটা অনুষ্ঠানের সৃষ্টি যেটা বুথ ভিত্তিক একটা চিন্তা ভাবনা, এটা খুবই সাধুবাদ জানাই। কারণ রক্ত দেওয়ার বিষয়ে নির্বাচনের প্রাককালে এবং নির্বাচনের পরবর্তী সময় আমাদের যে 14টি ব্লাড ব্যাংক 12টি সরকারি 2টি বেসরকারি ব্লাড ব্যাংকে রক্ত স্বল্পতা দেখা দিয়েছিল। আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সারা রাজ্যবাসীর কাছে বিভিন্ন ব্যক্তি বর্গের কাছে বিভিন্ন সামাজিক সংস্থা স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে আবেদন রেখেছিলেন, বিভিন্ন রাজনৈতিক দলের কাছেও যে রক্তদান এগিয়ে এসে এই রক্তের যে যোগান এবং চাহিদার মধ্যে ভারসাম্য রক্ষা করে সেটা রক্তদান শিবির বা উৎসব। তা আমাদের মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে আমাদের রাজ্যের সমস্ত প্রান্ত থেকে ব্যাপক উৎসব উদ্দীপনার সহিত রক্তদান উৎসব বা রক্ত শিবিরের আয়োজন করা হয়। তাই একটা অনুষ্ঠানে এটা একটা অনুষ্ঠান আমাদের সভাপতি আহ্বান রেখেছিলেন। একটার দিকে সুন্দর চিন্তা এই দেশে এই রাজ্যে যখন মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের দলীয় তরফ থেকে আবেদন রাখা মানুষ কিন্তু সচেতন সাড়া দিয়েছে, এখনো চলছে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জায়গায় রক্তদান চলছে। আমাদের একটা দিক আমরা এটা লক্ষ্য করেছি, মাননীয় মুখ্যমন্ত্রী আবেদন করার পর সমস্ত ব্যক্তিরা এগিয়ে আসছেন। আর একটা যেটা অর্থনীতি কিছুদিন আগে করোনার সময় কথা বলেছেন, এটা একটা ভালো লাগে। একটা মাত্র রাজনৈতিক দল এই রাজ্যে আমি বলবো যেটা এই রাজ্যের মানুষের কাছে একটা উপলব্ধি বা অনুধাবন যে তারা করোনার সময় কিন্তু আমরাই আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা কিন্তু মাটি ছিলেন, সরকারের পক্ষ থেকে সরকারের নিয়ম মেনে সরকারের সহযোগিতা করে দিলেন আমাদের দলের এই কার্যকর্তারা। আমরা অন্য রাজনৈতিক দলকে তখন পাইনি, মানুষের বিপদে তাদেরকে পাওয়া রাজনীতি বাদে বা ভোট ছাড়া কিন্তু অন্য দলকে পাওয়া যায় না। যেটা ভারতীয় জনতা পার্টি সেবাই সংগঠন এটা কিন্তু প্রমাণ করেছে। আমাদের রাজনীতি সংগঠনে আমরা সেবা করি মানুষের সামাজিক দায়িত্ব কর্তব্য নিয়ে আজকে রক্তদান উৎসব। যারা রক্তদানে অংশগ্রহণ করেছেন, যে সকল যারা রক্তদান করবেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আমি বলবো তারা তাদের জীবনের শ্রেষ্ঠ কর্ম এবং মানব ধর্ম পালন করেছেন। রক্তের বিকল্প আমরা এখনো তৈরি করতে পারি পৃথিবীতে। রক্তের বিকল্প হচ্ছে আজকের যে মানবতা বা মানবিক যে দৃষ্টিভঙ্গি, এটাই হচ্ছে মানুষের জন্য করা যে মানুষের যে হচ্ছে বিকল্প। কাজেই আমি আলোচনা দীর্ঘদিন আগে আমার একটা প্রোগ্রাম আছে, আমাদের মাননীয় সভাপতি উনি একটা অনুষ্ঠানে যাবেন, প্রোগ্রামে যাবেন।
কাজেই আমি আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে বিশেষ করে এই 2 নম্বর বুথের মাননীয় সভানেত্রী সকল যারা কার্যকর্তারা আছে, আমাদের যারা কার্যকর্তারা এবং যারা এখানে এই এলাকার যারা প্রতি গুণীজনেরা উপস্থিত আছেন, প্রত্যেকের সহযোগিতা এবং যারা আমাদের স্বাস্থ্য দপ্তরের ডাক্তারবাবু এবং স্বাস্থ্যকর্মীরা যারা এই রক্তদান উৎসবে অংশগ্রহণ করে রক্তদান সাহায্য করতে তাদেরকে ধন্যবাদ জানিয়ে আবারও যারা এখানে মঞ্চে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আলোচনা শেষ করলাম। রক্তদান মহাদানকে সামনে রেখে এই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময় সরকারি বেসরকারি বিভিন্ন ক্লাব, সামাজিক সংস্থা এবং ব্যক্তিগত উদ্যোগও রক্তদান শিবির বা রক্ত মহোৎসবের আয়োজন করা হয়েছে। তো আমি প্রথমে এরা বলেছেন যে এটা একটা নতুন ভাবনা যে বুথ লেভেল থেকে রক্তদান শিবিরের আয়োজন করা। আমরা সমস্ত ক্ষেত্রে ওয়ার্ড ক্ষেত্রে বিধানসভা কেন্দ্রিক মন্ডল ভিত্তিক আমরা করেছি, ওয়ার্ড ভিত্তিক বুথ ভিত্তিক কিন্তু আমার মনে আমি নিজেও প্রথম কোনো একটা অনুষ্ঠানের সৃষ্টি যেটা বুথ ভিত্তিক একটা চিন্তা ভাবনা, খুবই সাধুবাদ জানাই। কারণ রক্ত দেওয়ার বিষয়ে নির্বাচনের প্রাককালে এবং নির্বাচনের পরবর্তী সময় আমাদের যে 14টি ব্লাড ব্যাংক, 12টি সরকারি, 2টি বেসরকারি ব্লাড ব্যাংকে রক্ত স্বল্পতা দেখা দিয়েছিল। আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সারা রাজ্যবাসীর কাছে বিভিন্ন ব্যক্তি বর্গের কাছে, বিভিন্ন সামাজিক সংস্থা, স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে আবেদন রেখেছিলেন, বিভিন্ন রাজনৈতিক দলের কাছেও যে রক্তদান এগিয়ে এসে এই রক্তের যে যোগান এবং চাহিদার মধ্যে ভারসাম্য রক্ষা করে সেটা রক্তদান শিবির বা উৎসব। তা আমাদের মুখ্যমন্ত্রী আবেদনে সাড়া দিয়ে আমাদের রাজ্যের সমস্ত প্রান্ত থেকে ব্যাপক উৎসব উদ্দীপনার সহিত রক্তদান উৎসব বা রক্ত শিবিরের আয়োজন করা। তাই একটা অনুষ্ঠবে এটা একটা অনুষ্ঠান আমাদের সভাপতি আহ্বান রেখেছেন। একটার দিকে সুন্দর চিন্তায় এই দেশে এই রাজ্যে যখন মাননীয় মুখ্যমন্ত্রী এবং দলীয় তরফ থেকে আবেদন রাখা মানুষ কিন্তু সদস্যর সাড়া দিয়েছে, এখনো চলছে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জায়গায় রক্তদান চলছে। আমাদের একটা দিক আমরা এটা লক্ষ্য করেছি, মাননীয় মুখ্যমন্ত্রী আবেদন করার পর সমস্ত ব্যক্তিরা এগিয়ে আসে। আর একটা যেটা অর্থনীতি কিছু আগে করোনার সময় কথা বলেছেন, এটা একটা ভালো লাগে। একটা মাত্র রাজনৈতিক দল এই রাজ্যে আমি বলবো যেটা এই রাজ্যের মানুষের কাছে একটা উপলব্ধি বা অনুধাবন যে তারা করোনার সময় কিন্তু আমরাই আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা কিন্তু মাটি ছিলেন, সরকারের পাশ থেকে সরকারের নিয়ম মেনে সরকারের সহযোগিতা করে দিলেন আমাদের দলের এই কার্যকর্তারা। আমরা অন্য রাজনৈতিক দলে তখন পাইনি মানুষের বিপদে তাদেরকে পাওয়া, রাজনৈতিক বাদে বা ভোট ছাড়া কিন্তু অন্য দলকে পাওয়া যায় না। যেটা ভারতীয় জনতা পার্টি সেবাই সংগঠন এটা কিন্তু প্রমাণ করেছে। আমাদের রাজনীতি সংগঠনে আমরা সেবা করি মানুষের সামাজিক দায়িত্ব কর্তব্য নিয়ে আজকে রক্তদান উৎসব। যারা রক্তদানে অংশগ্রহণ করেছেন, যে সকল যারা রক্তদান করবেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আমি বলবো তারা তাদের জীবনের শ্রেষ্ঠ কর্ম এবং মানব ধর্ম পালন করেছেন। রক্তের বিকল্প আমরা এখনো তৈরি করতে পারি পৃথিবীতে। রক্তের বিকল্প হচ্ছে আজকের যে মানবতা বা মানবিক যে দৃষ্টিভঙ্গি, এটাই হচ্ছে মানুষের জন্য করা যে মানসিকতা, এটা হচ্ছে বিকল্প। কাজেই আমি আলোচনা দিতে নগরে আমার একটা প্রোগ্রাম আছে, আমাদের মাননীয় সভাপতি উনি একটা অনুষ্ঠানে যাবেন, প্রোগ্রামে যাবেন। কাজেই আমি আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে বিশেষ করে এই 2 নম্বর বুথের মাননীয় সভানেত্রী সকল যারা কার্যকর্তারা আছে, আমাদের যারা কার্যকর্তারা এবং যারা এখানে এই এলাকার যারা প্রতি গুণীজনেরা উপস্থিত আছেন, প্রত্যেকের সহযোগিতা এবং যারা আমাদের স্বাস্থ্য দপ্তরের ডাক্তারবাবু এবং স্বাস্থ্যকর্মীরা যারা এই রক্তদান উৎসবে অংশগ্রহণ করে রক্তদান সাহায্য করতে তাদেরকে ধন্যবাদ জানিয়ে আবারও যারা এখানে মঞ্চে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আলোচনা শেষ করলাম। এই 20 নম্বর ওয়ার্ডের তরফ থেকে যখন সভাপতি 20 নম্বর বুথের সভানেত্রী যখন এই উদ্যোগটা নিয়ে আমার কাছে যায় যে আমরা রক্তদান শিবির করতে চাই, আমি প্রথমে একটু অবাক হয়ে যাই যে 20 নম্বর বুথ থেকে মৌসুমী এই অর্গানাইজটা করতে পারবে, তা আমার একটু সন্দেহ ছিল। তো আমি আজকে খুব অভিভূত হয়েছি। আমি তোমাকে একদম ভগবানের কাছে প্রার্থনা করি তোমার দীর্ঘায়ু হোক এবং তুমি এইভাবেই কাজ সমাজের জন্য কাজ করে যাও। আমি তোমার এই যে উদ্যোগ, আমি সত্যি ইন্সপিরেশন হয়েছি। মাননীয় মেয়রও ওনার বক্তব্যের মাধ্যমে সেটা তুলে ধরেছেন। তো যাই হোক, রক্তদান একটা মহৎদান। এই রক্তদানে যারা আমাদের সঙ্গে আজকে সহযোগিতা এসেছেন আমি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং এই রক্তদাতাদের থেকে রক্ত সংগ্রহ করার জন্য যারা আমাদের স্বাস্থ্য বিভাগের কর্মচারীরা এখানে এসছেন আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আমার বেশি আর বক্তব্য রাখার প্রয়োজনীয়তা নেই। মাননীয় মেয়র সাহেবের একটা প্রোগ্রাম রয়েছে, আমারও জনজাতি এলাকায় হেজামারাতে একটা প্রোগ্রাম রয়েছে। কাজেই আমি বক্তব্য বেশি দিচ্ছি না, আমি শুধু মাননীয় মেয়র সাহেব যেহেতু এখানে আজকে পেয়েছি, তো মেয়র সাহেবের কাছে আমার একটা আবেদন থাকবে এলাকাবাসী হিসাবে যে আমাদের এই জায়গাটা জলপ্লাবন এলাকা। আমরা জানি
প্রাক্তন মুখ্যমন্ত্রীও অনেক চেষ্টা চরিত্রের পর থেকে অনেকটাই আমাদের নিরসন সেটা মুক্তি দেওয়ার জন্য আগরতলা পুর নিগম সেটা ব্যবস্থা করেছেন, কিন্তু তার একটু কিছু যদি আমরা করতে পারি তাহলে মনে হয় যে কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। তো আমি সহ আমাদের আগরতলা পুর নিগমের 21 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর সহ মন্ডল সভাপতি এলাকার অভিভাবকরা মিলে আমরা কিছু কিছু জায়গা আমরা ভিজিট করি। তো আমার মেয়র সাহেবের কাছে একটা আবেদন থাকবে যে একদিন যদি আপনি 1 ঘন্টার জন্য যদি আমাদের কিছু সময় দেন আপনার টেকনিক্যাল স্টাফদেরকে নিয়ে 2 ঘন্টা বা মেয়রের জন্য একটা জোরে আসলে, তো একদিন একটা টেকনিক্যাল স্টাফ নিয়ে যদি কিছু সামান্য কিছু ত্রুটি রয়েছে সেই ত্রুটি যদি নিরসন করা যায় তাহলে এই এলাকার মানুষের সার্বিক যে সমস্যা সেই সমস্যা সমাধান হবে বলে আমি মনে করি। কারণ মানুষ আমাদের কাছে দেখুন সমাজ সেবা তো আমরা সবাই এই এলাকার যারা শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকরা রয়েছে তারা অনেকেই মানে এই সমাজ সেবার জন্য বিভিন্নভাবে এগিয়ে আসেন। তো আমি অনেককেই ব্যক্তিগতভাবে চিনি, তারাও বিভিন্ন সমাজের বিভিন্ন অংশের মানুষকে জাগরণ করার জন্য তাদের পাশে দাঁড়ানোর জন্য বিভিন্ন আঙ্গিনায় ওনারা এগিয়ে আসেন। তো কাজে আমাদেরও নৈতিক দায়িত্ব, যেহেতু সুষ্ঠু সমাজ সুষ্ঠু পরিবেশ তো এই কারণে করার জন্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও আপনারা চেষ্টা করছেন, মাননীয় মেয়র সাহেব চেষ্টা করছেন আমাদের এই আগরতলা যারা নগরবাসী আমাদের সুখ স্বাচ্ছন্দ্য থাকে তার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন। আমি চাইবো যে আমরাও এই সরকারের সহযোগীর মাধ্যমে আমাদের এই এলাকাতে সার্বিক উন্নয়ন হয় সেদিকে আমরাও সহযোগিতা করবো। তো আমি আবার আলোচনা Thank you. Good job. নাগরিকবৃন্দ, আজকে প্রথম যে শোভাযাত্রা আমাদের সামনের দিকে এগিয়ে যাচ্ছে।
বছর 10ই সেপ্টেম্বর 2023 সারা বিশ্ব আত্মহত্যা দিবসকে আমরা আমাদের ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটি ত্রিপুরা স্টেট ব্রাঞ্চ তরফ থেকে আমরাও এই দিবস গত কয়েক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি যে সুইসাইডের বা আত্মহত্যার যে গড় হার সেই দিক দিয়ে তুলনায় ত্রিপুরাও মানে যে আমাদের ন্যাশনাল অ্যাভারেজ যে আছে তার থেকে অনেক ঊর্ধ্বে। কারণ আমাদের যে 2023-এর যে এনসিআরবি রিপোর্টে সেই রিপোর্টে বলা হয়েছিল গড় অ্যাভারেজ ছিল 12, কিন্তু ত্রিপুরা রাজ্যে আমরা দেখতে পাচ্ছি 20.8 প্রায় পার লাখ পপুলেশনে, এবং যদি সুইসাইড রেট দেখেন তারপরে নিয়ার অ্যাবাউট 39%-এর ওপর। তো এটা অত্যন্ত উদ্বেগের বিষয়, কারণ আমরা জানাতে চাই সুইসাইড কোনো রোগ নয়, সুইসাইড কিন্তু বা আত্মহত্যা কোনো একটার প্রতিফলন, সে তো কোনো না কোনো কারণে করে থাকে, যেটাকে আমরা যদি সবাই মিলে চেষ্টা করি এবং ওদের সাথে কথা বলি তাহলে অনেকাংশেই আমরা এই আত্মহত্যার যে প্রবণতা সেগুলিকে আমরা কমিয়ে আনতে পারবো। আর বিশেষত আমাদের যে উদ্দেশ্য থাকবে যারা যুবক যুবতী উঠতি বয়সী 15 থেকে 30 বছরের মধ্যে, কারণ তাদের আত্মহত্যার প্রবণতাটা অনেক বেশি, কারণ বিভিন্ন পারিপার্শ্বিক পরিস্থিতি আজকাল যে আমাদের যে একটা কম্পিটিটিভ লাইফ সেটাকে পূরণ করার জন্য তারা নানাভাবে চাপে থাকে, মানসিক বিভিন্ন সমস্যায় ভুগতে থাকেন। তো আপনারা সংকোচ করবেন না, লজ্জা করবেন না, যদি কেউ আশেপাশে থাকে সবাই মিলে যদি আমরা চেষ্টা করি তাহলেই আমরা আমাদের এই দিবস পালনের যে মূল উদ্দেশ্য সেটা সফল হবে। আর এবারের থিম হলো যে প্রতি বছরই WHO কোনো না কোনো থিম দিয়ে সেটা এই দিবসটি পালন করে থাকে। তো এবারের থিম হলো যে ক্রিয়েটিং হোপ থ্রু অ্যাকশন, কর্মের মাধ্যমে আশা তৈরি করা। তো আসুন আপনারা সবাই মিলে আমরা এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনাদের সবার সহযোগিতা চাইছি। নমস্কার, আমরা অনুগ্রহ হয়ে গেছে, আমরা এখন অনুষ্ঠানটা শুরু করতে চাই। আপনার নাম? আমি হলো ডক্টর প্রিয়জ্যোতি চাকমা, আমি অনারারি সেক্রেটারি ত্রিপুরা স্টেট ব্রাঞ্চ সাইকিয়াট্রিক সোসাইটি। ধন্যবাদ। সবাইকে নমস্কার। আজকে আমাদের অল ইন্ডিয়া সাইকিয়াট্রিক সোসাইটি ত্রিপুরা রাজ্য শাখা দ্বারা আয়োজিত বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উদযাপন উপলক্ষে একটি পদযাত্রার আয়োজন করা হয়েছে, এবং এই পদযাত্রাটি জনসাধারণকে সচেতন করার জন্য আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি যে দিকে দিকে এবং আমাদের এই ছোট্ট রাজ্য ত্রিপুরাতেও আত্মহত্যার প্রবণতা এমনভাবে বেড়ে গেছে যেটা কোনো মতেই বিগত আগের দিনগুলির সঙ্গে তুলনা চলে না। তো আজকে এই শুভ একটা উদ্বোধন, এই উদ্বোধনে আমাকে IMA বা অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশন ত্রিপুরা রাজ্য শাখার প্রেসিডেন্ট হিসাবে আমাকে ডাকার জন্য আমি নিজেকে খুব গর্বিত বোধ করছি, এবং এই শুভ অনুষ্ঠানটিতে থাকতে পারার জন্য নিজেকে খুবই গর্বিত মনে করছি। এবং আজকে এই অনুষ্ঠানে যে সমস্ত অন্যান্য সংস্থারাও মানে স্বতঃপ্রণোদিতভাবে এগিয়ে এসছেন, এই তাদের যে মানে নিজের আত্মপ্রেরণা, এটাও কিন্তু একটা জনসাধারণের সঙ্গে সংযোগ রাখার জন্য এবং জনসাধারণকে সচেতনতার দিকে এগিয়ে আনার জন্য যে একটা প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে সামনের দিকে যাতে আরো বড়ভাবে বড় আকারে সবার মধ্যে নিয়ে আসা যায়, সেই অংশগ্রহণ করার জন্য সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। তার সঙ্গে আজকের এই যে শুভ একটা চেষ্টা বা প্রেরণা সেটাতে সফল হয়, এবং ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটি ত্রিপুরা শাখার তরফ থেকে যে এই আয়োজন, সেই আয়োজন যাতে সুস্থভাবে সম্পন্ন হয় সেটাই আমি আশা রাখবো, এবং জনসাধারণের সচেতনতার দিকে যাতে সবাইকে এগিয়ে আসার জন্য অনুপ্রেরণা দেওয়া যায়, সেই চেষ্টা করা যায়, সেটা যাতে সামনের দিকেও আরো বড় আকারে করা হয়
সেটার জন্য সবাইকে আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সর্বোপরি আমার প্রেস বা মিডিয়া বন্ধুদেরকে অনুরোধ থাকবো, আপনারাও কিন্তু জনসাধারণের সামনে তুলে ধরবেন যে আজকের দিনে যত প্রতিরোধী থাকুক, যত কি বলে বাধা বিপত্তি থাকুক, এই যে আত্মহত্যা করার যে প্রবণতা সেটাকে আমাদের একদম নির্মূল করতে হবে। সেই প্রচেষ্টার দিকে আমরা সবাই যাতে এগিয়ে যেতে পারি সেটা আমাদের অনুরোধ থাকবে আপনাদের তরফ থেকে যাতে জনসাধারণের সামনে তুলে ধরতে পারেন। সবাইকে নমস্কার, ভালো থাকুন। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। অনেক বেড়ে গেছে। এই কাজে 2023 থেকে যেন চালু হয়েছে। শারদীয় শুভেচ্ছা। তো আপনারা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন, আমি শুনেছি আপনারাও আমাদের তরফ থেকে অনেক কিছু বলা হয়েছে। তো ফাইনালি যে জিনিসটা এসে দাঁড়ালো, তো আমি 2-3টে পয়েন্টের উপর কথা বলছি যেগুলি ইন দ্য নাটশেল বলা যায়। প্রথমত পারমিশনের ক্ষেত্রে দেখুন কতগুলি বিষয় আছে। আপনারা জানেন কতগুলি আগেও আমাদের ইতিহাস আছে, কতগুলি প্যান্ডেল ভেঙে পড়েছে, কখনো কোনো ধরনের প্যান্ডেলের নিজে চাপাও পড়েছে। কিছুদিন আগে এসে আপনারা জানেন কৃষ্ণ মন্দিরে এখানে একটা ঘটনা ঘটেছে, সেটা পুরো ভেঙে পড়েছে। তো পারমিশন ফাইনালি আমরাই দিই, কারণ পুজোর সিরিয়াল মেনটেন থেকে আরম্ভ করে পুরো ডাটা যেটা আছে সেটা গভর্নমেন্টকে আমরাই পাঠাই। তো পাঠানোর আগে আমরা যেটা বলি, যেমন আপনার ইলেকট্রিসিটির ক্ষেত্রে আপনি কতটুকু আপনার পুজোর ডেকোরেশন অনুযায়ী বিদ্যুতের ইউনিটগুলি ভাগ করা হয়। আপনি 1000 ইউনিট বিদ্যুৎ না 2000 ইউনিট বিদ্যুৎ দেবেন, সেটা আপনার ডেকোরেশনের উপর হয়। সেটার উপর ইলেকট্রিক ডিপার্টমেন্ট আপনাদেরকে পয়সা সেভাবে ওরা চালান কেটে নেয় এবং পারমিশনও দিয়ে দেয়। সেই ক্ষেত্রে আমরা ওনাদেরকে বলতে পারবো না যে আপনারা সাথে সাথে দিয়ে দেবেন। সেখানে আপনাদের যাওয়া দরকার, আপনাদের সেই এস্টিমেট দেওয়া দরকার, আদারওয়াইজ ওরা এটা করতে পারবেন। হ্যাঁ, আপনাদের যাতে কাজটা যেন ত্বরান্বিত হয়, মানে আপনারা যাতে বারবার ঘুরতে না হয়, সেই ক্ষেত্রে আমরা সেন্ট্রালি সবার সাথে আমরা বিশেষ করে আমাদের এসপি সাহেব, ডিএম সাহেব, ওনাদের কাছে আমরা বলবো সমস্ত দপ্তরের অধিকারী যারা আছে ওনাদেরকে যাতে স্পেশালি মেসেজ দেওয়া হয়, যাতে ওনারা আপনাদের ক্ষেত্রে যাতে আলাদা একটা সেল খুলে, দুর্গাপুজো পারমিশন সেল বলে খোলা থাকলে আপনাদেরকে ঘুরতে হবে না, এখানে পার্টিকুলার লোক বসে থাকলে আপনাদের কাজটা খুব দ্রুত হয়ে যাবে। সেক্ষেত্রে আমি আপনাদের আজকে অ্যাকচুয়ালি আসন্ন দুর্গাপূজা, যেটা আপনারা জানেন আগে দুর্গাপূজা শুরু হচ্ছে, তো দুর্গাপূজার দিনগুলিতে যাতে শান্তিপূর্ণ পরিবেশ এবং মানুষ যাতে নিশ্চিন্তে পুজোগুলি দর্শন করতে পারে সেই জন্য একটা পরিকল্পনা, একটা প্রস্তুতি মিটিং ছিল। সেখানে আমরা আইন শৃঙ্খলা এবং বিভিন্ন ক্লাবের যে যে সমস্যাগুলি আছে সেগুলি আমরা শুনেছি। আমাদের তরফ থেকে যে যে কাজগুলি আমরা করে ওনাদেরকে সহযোগিতা করতে পারবো সেই প্রতিশ্রুতি আমরা দিয়েছি। এবং কিছু পুজো উপলক্ষে কিছু কিছু নিয়ম সেগুলি সমস্ত ক্লাবগুলিকে মানা উচিত, সেগুলি আমরা বলেছি। নেশার দিকটা নিয়ে কী কী উঠে সেই ব্যাপারেও আলোচনা হয়েছে। নেশার দিকটা নিয়ে ওনারা আমাদেরকে সহযোগিতা করবেন আর আমাদেরও সহযোগিতা থাকবে। এই পারমিশন নিয়ে অনেক কিছু সমস্যা। পারমিশন নিয়ে ব্যাপারটা হচ্ছে বিভিন্ন দপ্তর থেকে এদের পারমিশন দিতে, ওনাদের বক্তব্য হচ্ছে বিভিন্ন দপ্তর থেকে পারমিশন না নিয়ে ওনারা এক জায়গা থেকে যদি পারমিশন নেন তাহলে কিন্তু বিষয়টা এইভাবে সম্ভব না, কারণ বিভিন্ন দপ্তর বিভিন্ন বিষয় নিয়ে পারমিশন নেয়। ইলেকট্রিসিটি নিয়ে, পিডব্লিউডি তার রাস্তা নিয়ে, ওয়াটার সাপ্লাইয়ের মধ্যে করে এটা এইভাবে সম্ভব না। আমাদের কাজ হতে খুব সহজে, সেই জন্য আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলবো, এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কতটা ক্লাব রয়েছে আপনাদের পূর্ব থানা এলাকায়? পূর্ব থানা এলাকায় অলমোস্ট 100 এবং সে কতটা ক্লাব অংশগ্রহণ করেছে জানতে হবে, তবে নট লেস দেন 80। থ্যাংক ইউ। আমি তো কোম্পানি বুঝি না, তুমি নিলে তোমার আমি দিই, তুমি আমার এটা দিবা দিয়ে
দ্রুত মানে ইনফরমেশনটা যাতে শেয়ার করতে পারে, যাতে ওই একজন বলেছেন যে কুমারঘাটের আমরা নজর রাখবো, আমরা আছি, আপনারা আছেন, সবাই মিলে করতে হবে পূজা। তো এটা পুলিশ তো আপনাদের মিলে করতে হবে, এনফোর্স যাতে না করতে হয়। আমরা গতবার যেরকম এবং আপনাদের যাতে দুর্গা পূজার যাতে শুভ হয় এই আশা রাখি। নমস্কার। আমরা পূজার আগে চেষ্টা করবো জরুরি পরিষেবার যা যা দরকার হয় এরকম একটা লিস্ট তাদেরকে আমরা তাদের মোবাইলে আমরা এই যে আজকের এই আমাদের সবাই যারা জরুরি পরিষেবার নাম্বারগুলি যেমন ওসি, আউটপোস্ট, ওসি পুলিশ স্টেশন, আপনার অ্যাম্বুলেন্সের নাম্বার বা ফায়ার দপ্তরের নাম্বার আমরা এখনই সম্পাদক, সভাপতি বা এখানে যারা যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমরা হোয়াটসঅ্যাপ করে আমরা অল টাইম এখানে উপস্থিত আমরা পুলিশ প্রশাসনের সাহায্য পাবেন। আপনারা যেখানে ক্রাউড বেশি হয় এখানে পুলিশ এসেন্সিয়াল বুক হবে, রামনগর সংঘের সামনে হয়, আপনার চিত্তরঞ্জনের এখানে হয়, জন্মপুরেও করি আমরা পুলিশ এসেন্সিয়াল বুক। এগুলি তো সবসময় পুলিশ থাকবে হবে পুলিশ এসেন্সিয়াল বুক। তাছাড়া আমরা আমাদের আজকে যে আপনারা সবাই পূজার সময় আমরা উপজেলাটাকে একটা ক্যাম্প বানাই যেখানে প্রচুর পুলিশ আছে। মহিলাদের উপর যেহেতু অনেক বেড়ে গেছে, এইটা যেন স্যার 2023 থেকে যেন চালু হয়েছে। শারদীয় শুভেচ্ছা। তো আপনারা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন, আমি শুনেছি আপনারাও আমাদের তরফ থেকে অনেক কিছু বলা হয়েছে। তো ফাইনালি যে জিনিসটা এসে দাঁড়ালো, তো আমি 2-3টে পয়েন্টের উপর কথা বলছি যেগুলি ইন দ্য নাটশেল বলা যায়। প্রথমত পারমিশনের ক্ষেত্রে দেখুন কতগুলি বিষয় আছে। আপনারা জানেন কতগুলি আগেও আমাদের ইতিহাস আছে, কতগুলি প্যান্ডেল ভেঙে পড়েছে, কখনো কোনো ধরনের প্যান্ডেলের নিজে চাপাও পড়েছে। কিছুদিন আগে এসে আপনারা জানেন কৃষ্ণ মন্দিরে এখানে একটা ঘটনা ঘটেছে, সেটা পুরো ভেঙে পড়েছে। তো পারমিশন ফাইনালি আমরাই দিই, কারণ পুজোর সিরিয়াল মেনটেন থেকে আরম্ভ করে পুরো ডাটা যেটা আছে সেটা গভর্নমেন্টকে আমরাই পাঠাই। তো পাঠানোর আগে আমরা যেটা বলি, যেমন আপনার ইলেকট্রিসিটির ক্ষেত্রে আপনি কতটুকু আপনার পুজোর ডেকোরেশন অনুযায়ী বিদ্যুতের ইউনিটগুলি ভাগ করা হয়। আপনি 1000 ইউনিট বিদ্যুৎ না 2000 ইউনিট বিদ্যুৎ দেবেন, সেটা আপনার ডেকোরেশনের উপর হয়। সেটার উপর ইলেকট্রিক ডিপার্টমেন্ট আপনাদেরকে পয়সা সেভাবে ওরা চালান কেটে নেয় এবং পারমিশনও দিয়ে দেয়। সেই ক্ষেত্রে আমরা ওনাদেরকে বলতে পারবো না যে আপনারা সাথে সাথে দিয়ে দেবেন, সেখানে আপনাদের যাওয়া দরকার, আপনাদের সেই এস্টিমেট দেওয়া দরকার, আদারওয়াইজ ওরা এটা করতে পারবে না। হ্যাঁ, আপনাদের যাতে কাজটা যেন ত্বরান্বিত হয়, মানে আপনারা যাতে বারবার ঘুরতে না হয়, সেই ক্ষেত্রে আমরা সেন্ট্রালি সবার সাথে আমরা বিশেষ করে আমাদের এসপি সাহেব, ডিএম সাহেব, ওনাদের কাছে আমরা বলবো সমস্ত দপ্তরের আধিকারিক যারা আছে ওনাদেরকে যাতে স্পেশালি মেসেজ দেওয়া হয়, যাতে ওনারা আপনাদের ক্ষেত্রে যাতে আলাদা একটা সেল খুলে, দুর্গাপুজো পারমিশন সেল বলে খোলা থাকলে আপনাদেরকে ঘুরতে হবে না, এখানে পার্টিকুলার লোক পাঠা থাকলে আপনাদের কাজটা খুব দ্রুত হয়ে যাবে। সেক্ষেত্রে আমি আপনাদের কাছে আজকে অ্যাকচুয়ালি আসন্ন দুর্গাপূজা, যেটা আপনারা জানেন আগে দুর্গাপূজা শুরু হচ্ছে, তো দুর্গাপূজার দিনগুলিতে সামনে
করা রয়েছে? সর্বপ্রথমেই আপনাদের সংবাদ মাধ্যমের সবাইকে আমি আগাম শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি ভারতরত্ন সংঘের পক্ষ থেকে। তাছাড়া ত্রিপুরাবাসীকে শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা ও আমাদের ভারতরত্ন সংঘে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা প্রত্যেক বছরই ভারতরত্ন সংঘ দুর্গাপূজার সময় কিছু না কিছু একটা অভিনত্ব করে থাকি। ত্রিপুরা রাজ্যের জনগণ কিছু একটা ভালো দেখতে পায়। সেই জন্য আমরা প্রত্যেক বছরই ভারতবর্ষের কোনো না কোনো সনাতন ধর্মের উপরে, আমরা হিন্দু ধর্মের উপরে কোনো দেবদেবীদের মন্দির এখানে উপস্থাপন করি। এইবার আমরা গুজরাটের নীলকণ্ঠ ধাম যে মন্দিরটা আছে ওই মন্দিরের আদলে আমরা এখানে মণ্ডপ তৈরি করছি। বাজেটটাতে কি রয়েছে মূর্তি এবং প্যান্ডেলের শিল্পীরা কোথায়? প্রথমত বাজেটটা হচ্ছে আমাদের, দেখুন আমাদের বাজেটটা সীমাবদ্ধ থাকে না, কারণ বাজেটটা উপর নিচে হয়, কারণ আমাদের নিজস্ব অনেক মালপত্র আছে। যেমন লাইট অ্যান্ড সাউন্ড সিস্টেম আমাদের ক্লাবের নিজস্ব রয়েছে। তাছাড়া আমাদের প্রত্যেক বছর আমরা যে দুর্গাপুজো করি ওইখান থেকে আমরা বিভিন্ন কাঠ, বাঁশ, আসবাবপত্র, স্টিলের, লোহার সিট ওইগুলি আমরা স্টোর করে রাখি। সেই জন্য আমরা প্রত্যেক বছরই গত বছরটা এই বছর ইউজ করতে পারি। সেই জন্য আমাদের বাজেটটা অনেকটাই কম থাকে। তারপরে একটা বাজেট ধরতে হয়, সেই জন্য আমরা এবার যে 30-35 লাখ টাকার মধ্যে আমাদের বাজেটটা সীমাবদ্ধ রাখছি। আমাদের যে মণ্ডপটা করছে ওইটা নবদ্বীপের শিল্পী ও আমাদের লোকাল শিল্পীরাও আছে। আমাদের প্রতিমা তৈরি করছে আমাদের ত্রিপুরা রাজ্যের আর্ট কলেজের প্রাক্তন ছাত্র জয়ন্ত দত্ত। উনি আমাদের প্রতিমা গত 2-3 বছর ধরে প্রতিমা তৈরি করছেন। আজকে আমাদের এই প্রেক্ষাগৃহে উপস্থিত আছেন আমাদের ক্লাবের অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান কৃষ্ণপদ সরকার মহোদয়, উপস্থিত আছেন ক্লাবের সভাপতি প্রদ্যুৎ চৌধুরী মহাশয়, উপস্থিত রয়েছেন আমাদের পুজো কমিটির প্রেসিডেন্ট, ক্লাবের ভাইস প্রেসিডেন্ট দীনেশ সরকার মহাশয়, উপস্থিত রয়েছেন আমাদের ক্লাবের জয়েন্ট সেক্রেটারি ও পুজো কমিটির সেক্রেটারি রাজু বর্মন, উপস্থিত রয়েছেন ক্লাবের জয়েন্ট সেক্রেটারি সুকান্ত গুপ্ত, উপস্থিত রয়েছেন ক্লাবের সহসভাপতি পুজো কমিটির সহসভাপতি শঙ্কর গুপ্ত মহাশয়, রয়েছেন ক্লাবের পুজো কমিটির সহসম্পাদক চন্দ্র চক্রবর্তী মহাশয়। আপনার নামটা? আমি প্রভাকর ঘোষ, ভারতরত্ন সংঘের সম্পাদক। মূর্তি অন্য ঘন বানানো হইতেছে। এই সাইডেও যাও, কয়েকজন এই সাইডেও যাও, এক লগে জড়ো। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা হাম্বাই গুরু মশলা। সম্পূর্ণ প্রাকৃতিক অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। আয়োজিত মিটিং মূলত কি বিষয়ের উপরে আলোচনা হয়? সর্বভারতীয় সেবা দলে বর্ষপূর্তি কর্মসূচি। এই
28 ডিসেম্বর সেবা দলের বর্ষপূর্তি অনুষ্ঠান হবে। এই উপলক্ষে সর্বভারতীয় সেবা দলের সম্পাদক, উত্তর পূর্বাঞ্চলের ইনচার্জ চন্দন বড়ুয়া এবং ত্রিপুরা সেবা দলের ইনচার্জ সুকান্ত ভট্টাচার্য এরা এসেছেন। রাজ্য সেবা দলের আজকে এখানে সভা ছিল। এই সভায় সেবা দলের বর্ষপূর্তি কর্মসূচি এবং রাজ্যে সেবা দলের সংগঠনকে আরও ব্যাপকভাবে ঢেলে সাজিয়ে রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় সেবা দলের ক্যাডার তৈরি করে এই রাজ্যে সাধারণ মানুষের তাদের দৈনন্দিন সেবার কাজে তাদের সহযোগিতা করার লক্ষ্যে এবং রাজ্যের যে অগণতান্ত্রিক বাতাবরণ, মানুষের কথা বলার স্বাধীনতা, মানুষের কর্মসংস্থানের এবং এই রাজ্যে বিভিন্ন প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে যে অর্থনৈতিক দুর্নীতি, রেগা সহ নানা কাজে যেভাবে জনগণ উপেক্ষিত, এই বিষয়গুলি সামনে রেখে সেবাদল কর্মীরা প্রতিনিয়ত বিভিন্ন পঞ্চায়েতে, বিভিন্ন ভিলেজে তারা যাবে এবং জনগণকে সতর্ক করবে, জনগণকে নিয়ে আন্দোলনের মাধ্যমে তাদের অধিকার আদায় করবে। এটাই হলো মূল লক্ষ্য। একটা রেজিমেন্টেড ফোর্স, একটা ডিসিপ্লিন ফোর্স কিভাবে কংগ্রেস দলে তৈরি করে মানুষের কাজে লাগানো যায়, এটাই হলো সর্বভারতীয় সেবা দলের মূল লক্ষ্য। এই লক্ষ্যে আমাদের রাজ্য কাজ শুরু করেছে। লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় কমিটির বৈঠকে আপনি যাচ্ছেন, রাজ্যের ব্যাপারে কি বক্তব্য থাকবে আপনার? না, আমরা যেন এই রাজ্যে আগামী লোকসভা নির্বাচনে লড়াই করতে পারি এবং এই রাজ্যে বিজেপির যে জনগণের যে অনাস্থা, সাধারণ মানুষের যে বিজেপি বিমুখতা, এটাকে তুলে ধরে আগামী দিন লড়াইয়ে যেন আমরা কংগ্রেস দল এখানে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি, এই বিষয়গুলি নিয়ে আলোচনা হবে। এবং বর্তমান যে নির্বাচনে আমরা যেটা পরিলক্ষিত করেছি, দুটো বাই ইলেকশন, সারা দেশের চিত্র আর ত্রিপুরা রাজ্যের চিত্র হলো ভিন্ন। ত্রিপুরা রাজ্যে গণতান্ত্রিক উপায়ে নির্বাচন সংগঠিত করা এটা কোনোভাবেই সম্ভব হয় না। এর আগেও আমরা দেখেছি যে এই রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী উনি ভোটে দাঁড়িয়ে ওনার নির্বাচনী এলাকায় বহিরাগতদের প্রবেশ করিয়ে কিভাবে মানুষের ভোট লুট করে নির্বাচনে জয়লাভ করেছে। বিগত দুটি উপনির্বাচনও আমরা দেখলাম নির্বাচনকে প্রহসনে পরিণত করে তারা এই নির্বাচনে জয়লাভ সূচিত করেছে। এটা কোনোভাবেই ফলাফল হতে পারে না যে 6 মাস আগে যেখানে একটা বিধানসভা আসনে 5000 ভোটে যারা হেরেছে, আজকে সেই বিধানসভাতে বিরোধী ক্যান্ডিডেট বা প্রতিদ্বন্দ্বী ক্যান্ডিডেট 5000ও ভোট পায়নি। এটা জনগণের এত বড় তাদের অধিকার খর্ব করা বা তাদের গণতান্ত্রিক রায়কে উপেক্ষিত করা, এটা চরম শিক্ষা। তবে আমি বলবো যে নির্বাচনে লড়াই করতে গেলে একটু নিজেদেরকে সক্রিয় করে লড়াইয়ের ময়দানে থাকতে হবে। যারা শুধু লড়াইয়ের জন্য লড়াইয়ের ময়দানে থাকতে চান, এটা কিন্তু ঠিক হবে। আমরা ইন্ডিয়া জোটকে শক্তিশালী করার লক্ষ্যে ত্যাগ করেছি, কিন্তু এটা বারবার আপনি কি বলতে চাইছেন যে বামফ্রন্ট সেইভাবে লড়াই করতে পারেনি উপনির্বাচনে? লড়াইটা আরো বেশি সংঘবদ্ধ হওয়া উচিত ছিল, সবাইকে নিয়ে লড়াইয়ের ময়দানে থাকা উচিত ছিল। বিশিষ্ট সমাজসেবক শ্রী
অনুকরণা মহোদয়। তো এখানে আপনারা সপরিবারে সব বন্ধু বান্ধব উপস্থিত আমাদের অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের জনপ্রিয় কাউন্সিলর, আমাদের মধ্যে আরো যিনি একজন অতিথি এখানে উপস্থিত থাকার কথা। আমরা এখানে আমাদের আজকের এই অনুষ্ঠান প্রক্রিয়া আসেন ধন্যবাদ মঙ্গল প্রতিযোগিতায় 3 নং ওয়ার্ডের উদ্যোগে মাননীয় আজকের যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতায় অতিথি হিসাবে আমাদের কাছে উপস্থিত আজকের এই সভা, এই মনসা মঙ্গল। তো আজকের এই অনুষ্ঠানের শুরুতে আমি এই স্বাগত আলোচনা রাখার জন্য আমাদের 3 নং ওয়ার্ডের রাখার জন্য অনুরোধ রাখছি। সবাইকে মঙ্গল প্রতিযোগিতা, সেই মনসা মঙ্গল প্রতিযোগিতায় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পৌর নিগমের 3 নং ওয়ার্ড অন্তর্ভুক্ত এবং এই ওয়ার্ডের যিনি আপনাদের দ্বারা নির্বাচিত আশীর্বাদ যিনি করেছেন তাকে সেই জগদীশ দাস আমাদের এমএসি মেম্বার, ওনার উদ্যোগে যে মনসা মঙ্গল প্রতিযোগিতা অনুষ্ঠান আজকে শুরু হয়েছে, আমি সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানে আমি বললাম যিনি উদ্যোক্তা, আমার সাথী আগরতলা পৌর নিগমের এমআইসি সদস্য, আপনাদের সকলের প্রিয় শ্রী জগদীশ দাস মহোদয় মঞ্চে আছেন। জগদীশবাবুকে ধন্যবাদ জানাই এই কারণে, জগদীশবাবুকে আপনারা নির্বাচিত করেছেন, আশীর্বাদ করছেন কাজ করার জন্য। কি কাজ করবেন? রাস্তা, ট্রেন, নিকাশি ব্যবস্থা, আলোর ব্যবস্থা, আপনাদের বিভিন্ন সমস্যাগুলি বা চাহিদাগুলি বা যেগুলি আপনারা চাইছেন সেগুলি করার জন্য। কিন্তু জগদীশবাবু আমি অনেকগুলি প্রোগ্রামে এসেছি, এটা একটা অভিনব প্রোগ্রাম আমি বলবো, এই প্রথমবার এটা করেছে যে সিস্টেমের বাইরে গিয়ে অন্য মানুষের যে অন্য বোনদের মাদের যে আরো চাহিদা আছে এটা অনুধাবন করেছেন, যেটা মনসা মঙ্গল করছিল কাজ উনি করছেন। আমার আগরতলা আমাদের 11টা ওয়ার্ডের মধ্যে জগদীশবাবু অনেক বেশি কাজ করছেন, অনেক বেশি প্রবলেম এবং অনেক বেশি দায়িত্ববান। প্রতিদিনই আমাদের সঙ্গে অফিসে যান, যোগাযোগ করেন, চেষ্টা করেন বিভিন্ন পর্যায়ে, শুধু আগরতলা পৌর নিগমে না। আমার যতটা জানা আছে এই এলাকার মধ্যে প্রায় 5 কোটি টাকার উপর কাজ হয়েছে বিভিন্ন দপ্তর, পৌর নিগমের না, পিডব্লিউডি, নগরায়ণ দপ্তর, এমএলএ, এমপি ফান্ড, উনি চেষ্টা করেন আপনাদের সমস্যার সমাধান করার জন্য। পাশাপাশি লক্ষ্য রেখেছে যে আমাদের এছাড়াও কিছু আমাদের মনের খোরাক আছে, যারা আমরা ধর্মবান, যারা হিন্দু সনাতন ধর্মকে বাকি রাখার আমরা চেষ্টা করছি, কারণ এই দেশকে দেখবেন চক্রান্ত চলছে, হিন্দু ধর্ম সনাতন ধর্মের আক্রমণ হওয়ার চেষ্টা করছে, ধর্মকে সনাতন ধর্মকে বিনষ্ট করার একটা প্রক্রিয়া শুরু হয়েছে। তার থেকে রক্ষা করতে হলে এই ধরনের অনুষ্ঠান প্রতিটি এলাকা, প্রতিটি পাড়ায় মহল্লায় করতে হবে। আমাদের হিন্দু সনাতন ধর্মীকে একত্রিত করতে হবে, যাতে কোনো চক্রান্ত আমাদের মধ্যে, ঐক্যের মধ্যে, সম্প্রীতির মধ্যে, সম্প্রদায়ের মধ্যে বিভেদ করতে না পারে। তাই এই ধরনের মনসা মঙ্গল প্রতিযোগিতা, কারণ মনসা মঙ্গল, মনসা মা মনসা আমাদের রাজ্যে অনেকখানে পূজিত হয়। আমরা ধার্মিক, আমরা ধর্মপ্রিয় মানুষ যারা, আমরা হিন্দু ধর্ম যারা যুক্ত আছি, তারা কিন্তু প্রতি বাড়িতে পুজো করতে না পারলেও কিন্তু পাঠ করানো হয়। 1 মাস ব্যাপী একটা অনুষ্ঠান হয় প্রতি বাড়িতে। এটা একটা কিন্তু শুধু প্রতীকী পুজো বলবো না, এই মায়ের আরাধনার মাধ্যমে আমাদের মধ্যে সম্প্রীতি বাড়ে। যখন আমরা দেখি আমার আগরতলা, আমার পাড়ার রামনগর দেখি, বিভিন্ন জায়গা থেকে 1 মাসের মধ্যে যখন মনসা পাঠ শুরু হয় মনসা মঙ্গলে, তখন দেখি বিভিন্ন জায়গায় অটো করে, গাড়ি করে, বিভিন্ন প্রান্ত থেকে অন্যান্য যখন জিজ্ঞেস করি জিনিয়া, কোথাও বলে যে রানীবাজার, কোথাও মোহনপুর, এই মা বোনেরা এসে আমাদের রামনগর, কৃষ্ণনগর, জয়নগরে তারা কিন্তু পুজো পাঠ করবে। কারণ তাদের মধ্যে কিন্তু আমাদের সম্পর্ক ছিল। আজকে যারা মনসা মঙ্গলে অংশগ্রহণ করবেন তারা বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় থাকেন, কিন্তু আজকে কিন্তু আমরা সবাই একত্রিত মত বিনিময় করবো এবং নিজেদের আচার আচরণ কথাবার্তা বলবো। তাতে কি হয়, আমাদের মনের যেমন একটা আনন্দ বৃদ্ধি পায়, পাশাপাশি আমাদের ধর্মকে শক্তিশালী করার জন্য আমাদের যেগুলি ছোট ছোট ভুল ভ্রান্তি বা কি করা উচিত, এটা কিন্তু আলোচনার মাধ্যমে হয়।
কাজে এই ধরনের অনুষ্ঠান আগামী দিন আছে প্রথমবার করেছেন জগদীশবাবু, আমি বিশ্বাস করব মায়ের আশীর্বাদ থাকবে, আগামী দিনে আরো বড় করে ব্যাপকভাবে আপনারা করবেন। আমি চাইবো সমাজের প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি মানুষের যে চাহিদা, সবাই এক চাহিদা না, অনেকে যারা ধর্মের সঙ্গে যুক্ত আছেন বা পুজো অর্চন থাকেন, মা বোনেরা অত্যন্ত জগদীশবাবুকে আশীর্বাদ করবেন, আপনাদেরকে আশীর্বাদ যারা এটা করেছেন তাদের মনে খোরাক আপনারা উপলব্ধি করে তাদেরকে দিয়েছেন। কাজে প্রত্যেকটি মানুষের অনেক অনেক চাহিদা সব দিকে থাকে, কারোর ধর্মের দিকে, কারোর কর্ম দিকে। আমাদের একমাত্র দেশ, বিশেষ করে বলবো নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যখন কেন্দ্রীয় সরকার 2014 থেকে শুরু হয়েছে এবং আমাদের এখানে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ধর্ম যার যা ধর্ম করার একটা মহল তৈরি হয়েছে। দেখবেন আমরা অনেকে বলে এই সরকার আসার পর 2018-তে গণেশ পূজা বেড়ে গেছে, এবার তো প্রতি পাড়ায় ক্লাবই হচ্ছে। এটাতে বলা যায় রাজ্যে শান্তি আছে, শৃঙ্খলা আছে, অর্থ উপার্জন আছে, মানুষ শান্তিতে আছে বলে পুজো করতে পারে। আগে তো আমরা ছিলাম কেন পুজো করতে পারলাম না, পরিবেশ ছিল। এখন মানুষ তার মনের মতো কাজ করতে পারে, ধর্ম কর্ম যা যেটা ইচ্ছা। কাজে এটাই আমরা চাইবো এই সব পূজা অর্চনার মাধ্যমে সনাতন হিন্দু ধর্মের সমস্ত ব্যবস্থাকে বাঁচিয়ে রাখা, সুদৃঢ় করা, সমৃদ্ধ করা, পাশাপাশি এই এলাকার মানুষের সকলকে নিয়ে শান্তি থাকার জন্য পূজা অর্চনা ধর্মীয় অনুষ্ঠান করা মঙ্গলার্থে। আমি বলবো জগদীশবাবু ওনারা নিজের জন্য করেননি, আপনারা যারা আয়োজক তারা আপনাদের নিজের জন্য করেন, আপনারা সার্বিক এই এলাকার সর্ব মানুষের মঙ্গলের কামনায় এই অনুষ্ঠান করছেন। সকলকে অনেক উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবক শ্রীমোদনা মহোদয়। তো এখানে আপনারা সপরিবারে সব বন্ধু বান্ধব উপস্থিত আমাদের অনুষ্ঠানে। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা, হাম্বাই গুরু মশলা। সম্পূর্ণ প্রাকৃতিক অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকে চাই হাম্বাই গুরু মশলা। সচিব মিস্টার দীপেন্দ্র দত্ত মহাশয়, এছাড়া অন্যান্য মেম্বারগণ, অন্যান্য এই ব্যস্ততার মধ্যেও আজকের যে এক্সিকিউটিভ কমিটির মিটিং ত্রিপুরা যোগা অ্যাসোসিয়েশনের, তাতে সবাই আসার জন্য। আর পুরো ব্যাপারটা আমাদের সংস্থার সচিব মহাশয় খুব বিস্তৃতভাবে সুন্দরভাবে বলেছেন। আমরা চাইছিলাম ত্রিপুরা রাজ্যে যোগাকে আরও ছড়িয়ে দেওয়ার জন্য এবং শুধু এটাকে আগরতলা কেন্দ্রিক না রাখার জন্য। এবং বিগত দিনেও দেখা গেছে আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আমরা চ্যাম্পিয়ন যোগা খেলোয়াড়দের পেয়েছি। সুতরাং যোগাকে পপুলার করার জন্য যোগা অ্যাসোসিয়েশনের একটা প্রয়াস শুধু আগরতলা কেন্দ্রিক পুরো ব্যাপারটাকে না রেখে এটাকে যদি রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়া যায়। বিগত 2 বছরের যে স্টেটমেন্ট, সেটা আমরা যেভাবে জানালেন সচিব, সেটা আমরা আগরতলাতে করেছিলাম। এগিয়ে চলো সংঘকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, তারা আমাদের পাশে দাঁড়িয়েছিলেন, সাহায্য করেছিলেন। এই বছর আমরা চেষ্টা করছি যে এটাকে যদি আগরতলার বাইরে কোথাও নিয়ে যাওয়া যায়। অলরেডি সাবরুম তাদের ইচ্ছাপত্র, ইচ্ছের কথা আমাদেরকে জানিয়েছেন। আজকে সবাই মিলে আমরা আলোচনা করব, যদি সবাই সম্মত হয়, কমিটি যদি সম্মত হয়, তাহলে হয়তোবা সাবরুম বা ত্রিপুরা রাজ্যের অন্য কোথাও এইবারে স্টেটমেন্ট করার একটা ইচ্ছে। আর আজকের মিটিংয়ের একটা বিষয় যেটাকে সামনে রেখে আমরা সবাই একত্রিত হয়েছি, যে ত্রিপুরা রাজ্যে যোগার যে ঐতিহ্য সেটা অত্যন্ত পুরনো এবং যেরকম বিশ্বদা পাশে বসে রয়েছেন, নিরঞ্জনবাবু রয়েছেন, বা যারা এখানে সবাই আছেন, তারা প্রত্যেকেই স্বক্ষেত্রে যোগাকে নিয়ে প্রচুর কাজ করেছেন এবং ত্রিপুরার কে ভারতবর্ষের মানচিত্রে পরিচিত করেছেন। বিগত বছরগুলিতে আইদার আমরা চ্যাম্পিয়ন বা রানার্স হয়েছি। এই বছরও আমরা চাইব যে আমরা যাতে
ন্যাশনাল মিটে আমরা যাতে চ্যাম্পিয়ন হতে পারি, আমরা যাতে ভালো রেজাল্ট করতে পারি, সেরা যাতে ত্রিপুরা রাজ্য থেকেই হয়, সেই বিষয়ে নজর রাখতে গিয়ে আমাদের হয়তোবা আমাদের যে ডিস্ট্রিক্ট লেভেল মিট বা স্টেট লেভেল মিটগুলোকে একটু আগে করে নেওয়া, এবং তার ফলে আমরা একটা হয়তোবা একটা কোচিং ক্যাম্প বা ট্রেনিং আমরা নিজেদের মধ্যে রাখতে পারবো, যাতে করে আধুনিক যে নিয়ম কানুনগুলো যোগাতে এসে গেছে সেই মতো করে আমাদের খেলোয়াড়রা প্রস্তুত হতে পারে এবং তারা যাতে ভালো রেজাল্ট করতে পারে। আমরা আমাদের এই প্রিয় চ্যানেলের মাধ্যমে সবার কাছে এই শুভেচ্ছা চাইব যাতে তারা সবাই আমাদের এই যোগা খেলোয়াড়দের পাশে থাকেন বা এই প্রয়াসের পাশে থাকেন, যাতে করে ত্রিপুরা রাজ্যের যে যোগার যে ইতিহাস বা ঐতিহ্য সেটা যাতে বর্তমানেও বজায় থাকে এবং ভবিষ্যতে চলতে থাকে। যারা এসছেন আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে তাদেরকে আবারও স্বাগত জানাই আজকের এই মতামত বা বিনিময়ের জায়গাতে, এবং আমাদের এই চ্যানেলের মাধ্যমে সবাইকে ধন্যবাদ জানাবো বিগত বছরগুলিতে যেভাবে আমাদের পাশে ছিলেন। এই বছরও আপনারা একইভাবে পাশে থাকবেন যাতে করে আমাদের রাজ্য দল ন্যাশনাল মিটে গিয়ে ভালো ফল করতে পারে, ভালো রেজাল্ট করতে পারে। ধন্যবাদ। পক্ষ থেকে শ্রদ্ধা, ভালোবাসা এবং প্রণাম জানাচ্ছি। আমরা কোনো রেজাল্ট পাচ্ছি না, মাননীয় মুখ্যমন্ত্রী জবাব দাও। 3 বছর অতিক্রান্ত হওয়ার পরে আমরা কোনো রেজাল্ট পাচ্ছি না, মাননীয় মুখ্যমন্ত্রী জবাব চাই। 3 মাস অতিক্রান্ত, এখনো মেরিট লিস্ট কেন? We want justice. 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 আমি একজন জেআরবিটি পরীক্ষার্থী, অনেকদিন হলো জেআরবিটি প্রসেস কমপ্লিট করে না। সি এর পরীক্ষা হয়েছে, সি এবং ডি এর থিওরি পরীক্ষা হয়েছে, সি এর ভাইবা হয়েছে, কিন্তু রেজাল্ট যাতে তার 2 বছর 9 মাসের উপর অতিক্রান্ত হয়ে যাচ্ছে, এটা প্রসেস কমপ্লিট করে না। আমরা অনেক মানসিক অবসাদে ভুগছি এবং অনেক কষ্ট পাচ্ছি। আমাদের যাতে চাকরি বাকরি হয়, আমরাও যাতে কিছু পাই। নতুন গভর্নমেন্ট আসার পর বেকাররা কিছুই পাচ্ছে না। ডি এর ইন্টারভিউ যাতে স্টার্ট করে, সি এর রেজাল্ট দিয়ে, এটাই চাই। জিআরবিটির প্রচেষ্টা যাতে তাড়াতাড়ি কমপ্লিট করে। আপনারা আজকে এখানে? দাদা অসংখ্য ধন্যবাদ আমাদের আবার আপনার শোনার জন্য, আপনাদের আসার জন্য। দেখুন, আপনারা তো সবাই অবগত আছেন 2021-এর অগাস্ট মাসে আমাদের এক্সাম হয়েছে, ঠিক আছে? তারপর কেস হলো, অনেক তাল বাহানা, অনেক কিছুর পরে নভেম্বর 2022-এ আমরা রেজাল্টটা পাইছি। তারপর ইন্টারভিউ শুরু হয়েছে গ্রুপ সির জন্য। ফাইনালি জুন 6, 2023 ইন্টারভিউ ফর গ্রুপ সি শেষ হয়েছে। গ্রুপ ডির ইন্টারভিউ এখনও বাকি। তো দেখুন, জুনের 6 তারিখ ইন্টারভিউ শেষ হওয়ার পরেও আজ অবধি আমরা মেরিট লিস্টটা পাইলাম। জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, আজকে 10 তারিখ, 3 মাস হয়ে গেছে। আমরা টিপিএসসি যে সময় ইন্টারভিউ শেষ হয় 1 মাসের মধ্যে মেরিট লিস্ট ডিক্লেয়ার করে দেয়, ম্যাক্স টু ম্যাক্স 1 মান্থ। আমাদের জিআরবিটির বেলায় অন্যরকম কেন? মাননীয় মুখ্যমন্ত্রী পরপর আমাদের রিপ্লাই দেয়, হঠাৎ, খুব সত্য। কিন্তু আমরা যে 3 মাস ধরে আমাদের যে রাতে ঘুম নেই, আমাদের যে দিন অতিবাহিত হচ্ছে না, আমরা যে কীরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে আমাদের দিন পার হচ্ছে, এটা কি মাননীয় মুখ্যমন্ত্রী উপলব্ধি করছেন? আমরা আমাদের যদি কেউ এই যে প্রতিনিয়ত ডিপ্রেশনের মধ্যে যাচ্ছে, যদি কেউ কোনো ভুল স্টেপ নিয়ে নেয়, ঠিক আছে, কারণ মানসিক অবসাদের মধ্যে দিয়ে মানুষ অনেক কিছু করতে পারে, তাহলে এর দায়িত্বটা কে নেবে? ঠিক আছে? তাহলে তারপর দেখুন, আমরা একটা শুনেছিলাম অগস্ট মাসের থেকে গ্রুপ ডির ইন্টারভিউ শুরু হবে, তার জন্য কিন্তু একটা উপনির্বাচন এসে গেল, ঠিক আছে? যা 1 মাসে উপনির্বাচন শেষ হয়েছে, 1 মাসের রেজাল্টও পায় না।
আমাদের মানে পরীক্ষার বেলায় আমাদের এক্সামের বেলায় তো এরকম না 3 মাসও লাগতে পারে, 5 মাসও লাগতে পারে। আচ্ছা যাক, তো গ্রুপ ডি নভেম্বর, আচ্ছা জেআরবিটি প্রসেসটার যে সময়সীমা আছে নভেম্বর 2023 শেষ হওয়ার কথা। গ্রুপ ডি ইন্টারভিউ এখনো বাকি, আজকে সেপ্টেম্বর 10, ঠিক আছে, মাঝখানে পূজা আছে। তো গভর্নমেন্ট কি নভেম্বর মাসের মধ্যে ইন্টারভিউটা নিতে পারবে? গ্রুপ ডি 15,000 ক্যান্ডিডেট, নাকি আবার এক্সটেন্ড করবে? অলরেডি 2বার এক্সটেন্ড করার পরেও গভর্নমেন্ট কি পারবে এটার মধ্যে সময়টার মধ্যে শেষ করতে? আচ্ছা যাক, তো গভর্নমেন্টের কাছে তবু আমরা রিকোয়েস্ট করবো, আপনারা চাইলে সব কিছু করতে পারেন, এই সময়সীমার মধ্যে এটা শেষ করে গ্রুপ ডি ইন্টারভিউ শেষ করে গ্রুপ সি মেরিট লিস্ট ইমিডিয়েট দেওয়া দরকার। কারণ আমাদের সিচুয়েশনটা অনেক খারাপ পজিশনে আছে স্যার। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আওয়ার সিচুয়েশন বিকজ ইটস সিরিয়াস। অ্যান্ড গ্রুপ ডি ইন্টারভিউটা যাতে এই যতটুকু সময় আছে এর মধ্যে মিশন মোডে, আমাদের গভর্নমেন্ট মিশন মোডে অনেক কিছু করতে পারে, ঠিক আছে, অনেক কিছু করতে পারে। আমরা এটা উপলব্ধি করছিও রিসেন্টলি, অনেক কাজ হয়েছে আমাদের ত্রিপুরায় মিশন মোডে। তাহলে কেন একটা ইন্টারভিউ সম্ভব হবে না? অবশ্যই সম্ভব, ঠিক আছে। তো এটা নেন স্যার, এই 4,910টা পোস্ট আপনারা যে ডিক্লেয়ার করছেন, অবশ্যই আমাদের এক্স সিএম মাননীয় বিপ্লব কুমার দেব উনি এটাকে অনেক মানে যুবকদের প্রতি যে ওনার কতটুকু একটা মানে সহানুভূতি অবশ্যই আছে, ওটা ওনার এই ড্রাইভটা থেকে আমরা উপলব্ধি করতে পারছি। তো কিন্তু ঘটনার দুর্ভাগ্যের বিষয়টা এখনো এটা কমপ্লিট হয়নি, ঠিক আছে। তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানিক শাহ, হ্যাঁ, ওনাকে অ্যাকচুয়ালি আমরা অনেক শ্রদ্ধা করি। কেন? দেখুন, ওনার নামের আগে 2টা টাইটেল আছে, প্রফেসর। যে সময় আমরা শুনি না এই ওয়ার্ডটা, তখন আমাদের সব টিচারের কথা আমাদের মনে আসে, আমরা সব টিচারকে ফোন করি, ওই দিক থেকে আমরা ওনার প্রতি রেসপেক্ট, ঠিক আছে। তারপর আরেকটা টাইটেল আছে ওনার ডক্টর, সেম আমাদের জীবন বাঁচায় আমাদের ডক্টর, ওই দিকটাও ওনার প্রতি আমাদের অনেক রেসপেক্ট। তারপর লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের সুপ্রিম হেড অফ দ্য স্টেট, দ্যাট ইজ দ্য সিএম পোস্ট, ঠিক আছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানিক শাহ হোল্ড করছে। তো ওটার প্রতি তো এক্সট্রিম রেসপেক্ট অবশ্যই আছে স্যার। কাইন্ডলি রিকোয়েস্ট ইউ, প্লিজ কমপ্লিট দিস 4,910 পোস্ট। ইট অ্যাকচুয়ালি very important for our state economy. Thank you. মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা, হাম্বাই গুরু মশলা। সম্পূর্ণ প্রাকৃতিক অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। না, তোমরা তো প্রথমবার তোলা হয়েছে, তারা গার্লসের কর্ণাটক যাচ্ছে। আজকে আমরা জার্সি ফিল্ডল অফিসার আসছি এবং আমরা যারা যাচ্ছেন সবাইকে আমরা নিজেদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আশা করি আমরা এবার ভালো রেজাল্ট করব, এই আশা নিয়েই আমাদের টিম যাচ্ছে, ভালো খেলবে এবং সবাই যাতে সুস্থ থাকে, সবাই খেলে সুস্থভাবে জয় নিয়ে যাতে ফিরে আসে, এটাই আমরা সব এসিতে পাঠাইতে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম টিএফের পক্ষ থেকে সবাইকে আমরা এসি কোচে পাঠাচ্ছেন কর্ণাটকের বেলগাম। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা, হাম্বাই গুরু মশলা। সম্পূর্ণ প্রাকৃতিক অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। আমি পূর্বতনবাড়িতে থাকি। এটা আমি বানিয়েছি ম্যাস্ট্রিক্স দিয়ে, প্রায় 5,000টা ম্যাস্ট্রিক্স ইউজ হয়েছে এর মধ্যে।
এটা হলো আমাদের সদস্য প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী যে পোর্ট্রেট, এটা 14 ইঞ্চি উচ্চতাতে আর প্রস্থ হচ্ছে 11 ইঞ্চি। এটাকে বানাতে আমার প্রায় 20 দিন সময় লেগেছে। কিভাবে আপনার আসলো মাথায় বা খেয়াল আসলো যে এটা আঁকবেন বা মেস্টিক দিয়ে বানাবেন? এটা আমি মেস্টিক দিয়ে অনেক কিছু বানিয়েছি। তো এটা আমার তরফ থেকে সরাসরি প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে একটা উপহার, ওনার জন্মদিন উপলক্ষে। তাই আমি নিজের হাতে ওনাকে এই জিনিসটা উপহার দিতে চাই। তাই সরকারের কাছেও আমার একটাই আবেদন, যাতে কোনো একটা কিছু করে, যাতে আমাকে প্রধানমন্ত্রীর সাথে একটু দেখা করিয়ে যাতে এই জিনিসটা আমি দিতে পারি, এই জিনিসটা একটু দেখতে। আপনার নাম? আমার নাম বিজয় দেবনাথ। এই জায়গাটার নাম? এটা পূর্ব চানমারি, আগরতলা, ত্রিপুরা ওয়েস্ট। অবস্থিত রামকৃষ্ণ মিশন ও মঠ প্রতিষ্ঠার ক্ষেত্রে যে শিক্ষক দিবসের মতো আমরা এবারে অনুরোধ করব আমাদের যারা মঞ্চে উপবিষ্ট আমাদের অতিথিবর্গ রয়েছে, প্রত্যেকে অনুরোধ করব আপনারা আমাদের অ্যাসোসিয়েশনকে আপনারা প্রদান করেছেন। এই অ্যাসোসিয়েশনের মাননীয় সভাপতি শ্রী রাজেশ দত্ত মহোদয় মঞ্চে আছে, তাদেরকে সম্বোধিত করা হয়েছে। এই রাজ্যের বিশিষ্ট গুণীজন, বিশেষ করে এখানে স্বাস্থ্য পরেশ চন্দ্র চক্রবর্তী, প্রাক্তন যিনি প্রধান শিক্ষক ছিলেন। আমি ওনাকে অনেকদিন জানি, ওই রামকৃষ্ণ মিশনে রানী ভ্রমণের দায়িত্বে আছেন। আমি অনেকবার গিয়েছি, আমার আজকে সৌভাগ্য হয়েছে ওনার সান্নিধ্য পাওয়া। আছেন জগদীশ গঙ্গোত্রী, যিনি প্রফেসর, আমাদের রাজ্যে সকলের পরিচিত বিশিষ্ট শিক্ষাবিদ। আছেন ধনঞ্জয় চৌধুরী, যিনি ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের মাননীয় সভাপতি। আছেন শ্রীমতী অনামিকা দেবনাথ মহোদয়া, প্রধান শিক্ষিকা বিজয় কুমার বালিকা বিদ্যালয়। তিনি আজকে শিক্ষক দিবস উপলক্ষে এই ধরনের একটা অনুষ্ঠান করা হয়েছে। কারণ গত 5 সেপ্টেম্বর সারা দেশের সঙ্গে সারা রাজ্যের শহরেও সরকারি বেসরকারি বিভিন্ন বিদ্যালয় প্রতিষ্ঠান আমাদের ভারতবর্ষ পৃথিবীর বলব সর্বশ্রেষ্ঠ দার্শনিক, শিক্ষাবিদ, সমাজ সংস্কারক এবং প্রাক্তন রাষ্ট্রপতি ভারতবর্ষে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিনকে সামনে রেখে শিক্ষক দিবস পালন করা আমাদের দেশে জাতীয় যথেষ্ট উৎসব উদ্দীপনার সঙ্গে সারা রাজ্যের সঙ্গে উৎসব করা হয়েছে। উদ্দেশ্য একটাই হচ্ছে শিক্ষক দিবসকে সামনে রেখে যেমন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণকে সম্মান জানানোর পাশাপাশি শিক্ষা প্রসার, শিক্ষাকে সমৃদ্ধ করার জন্য যারা এই রাজ্যের গুণীরা আছেন, গুণী ব্যক্তিরা, তাদেরকে সম্মান জানানোর জন্য এই ধরনের অনুষ্ঠান করা হয় শিক্ষক দিবস। বলেছিলেন আলোচনায় প্রারম্ভিক ভাষণে, শিক্ষক দিবসকে সর্বপল্লী রাধাকৃষ্ণ উনি চেয়েছেন যখন ওনার জন্মদিন পালন করার জন্য ওনার যারা শিষ্যরা, ভক্তরা চেয়েছিলেন, তিনি বলেছিলেন আমাকে সম্মান জানানো যদি আদর্শ শিক্ষককে সম্মান জানানো হয়, আমার জন্মদিনটা আদর্শ শিক্ষকের দিবস হিসেবে পালন করার জন্য, সেই হিসাবে জাতীয় শিক্ষক দিবস পালন করা হচ্ছে আমাদের রাজ্য হচ্ছে। তো আমি তাদেরকে ধন্যবাদ জানাই যারা এই
টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ভালো উদ্যোগ গ্রহণ করেছে, সমাজের প্রতি যারা দায়িত্ব নিয়ে সামাজিক কাজ করে সমাজের যে দায়বদ্ধতাকে রেখে এবং শিক্ষার ক্ষেত্রে যাদের অবদান আছে তাদেরকে সম্বর্ধনা দেওয়া। শুধু এখানে 5 জনকে দেওয়া হয়েছে বলে সংখ্যাটা এবং না, তাদের মধ্যে সারা রাজ্যের যারা শিক্ষা প্রথায় কাজ করছেন, যারা সম্মানীয় শিক্ষকরা আছেন তাদেরকে সম্মানিত করা হচ্ছে। 5 জনের প্রত্যেকেই আরও অনেক শিক্ষক শিক্ষিকা যারা আছেন যাদের অবদান অনেক আছে। ইচ্ছে করলে প্রোগ্রাম করা যায় না একটা সুন্দর, কিন্তু যারা একটা সম্বোধন দিচ্ছে তারা কিন্তু আমাদের রাজ্যে গুণী শিক্ষক বা অধ্যাপক এবং তাদের একটা ভূমিকা আছে শিক্ষা প্রসারের ক্ষেত্রে। তো আমাদের দেশেও এখন শিক্ষার ব্যবস্থার ক্ষেত্রে আমল করে শিক্ষার নীতি পাল্টে গিয়েছে। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন আমাদের সরকার গঠন করে, কেন্দ্রীয় সরকার তখন শিক্ষার উপর সবচেয়ে বেশি জোর দিয়েছে। শিক্ষার নতুন কেন্দ্রীয় শিক্ষানীতি চালু হয়েছে আমাদের রাজ্যেও। 2018 যখন বিজেপি সরকার হয় সমস্তগুলি বিষয়ের উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে শিক্ষাকে, গুণগত মান করা হয়েছে। শিক্ষাটা কোনো উপযোগী শিক্ষার বিষয় আমাদের সরকার নিয়েছে, যার ফলে বর্তমান আগামী প্রজন্মের যারা স্টুডেন্টরা তাদের কিন্তু অনেক কিছু তাদের পাওয়ার বিষয় হয়ে গেছে। আজকে যারা শিক্ষকরা আছেন তারা আপনারা একদিন ছাত্র ছিলেন, কাজে তখন ছাত্র অবস্থা শিক্ষা গ্রহণ করতে কতটা কষ্টকর ছিল। আর যারা টিচাররা আপনারা এখন আছেন বা আগে যারা ছিলেন তারা তাদের শিক্ষাদান করতে কতটা কষ্ট ছিল। যোগাযোগের ব্যবস্থা বলুন, পরিকাঠামো বলুন, অনেকটাই খুব পরিশ্রম করে তারা কিন্তু কৃতি সন্তান ঠিকমতো তৈরি করেছে, যারা আমাদের দেশ পৃথিবীতে সর্বস্থানে তারা ভালো জায়গায় আছে। আমাদের রাজ্যের গর্ব হয়েছে অনেক শিক্ষক শিক্ষিকা। কিন্তু এখন কিন্তু আমাদের পরিবর্তন, এখন যারা শিক্ষাদান করে আপনারা যারা টিচাররা আছেন এই শিক্ষক সমাজরা তারা কিন্তু এখন শিক্ষাদান করতে শিক্ষার্থী তাদের স্টুডেন্টকে দেওয়ার ক্ষেত্রে উজাড় করে সেক্ষেত্রে কিন্তু অনেক সুবিধাজনক অবস্থা এখন আছে। প্রতিটি পরিকাঠামো ব্যবস্থাপনা মহল তৈরি হয়ে গেছে। ইচ্ছে করলে আপনি তার ছাত্রকে আপনার মন মতো আপনার যা আছে বিদ্যা বুদ্ধি সমস্ত দান করতে পারে, সমস্ত সুযোগ সুবিধা আছে। এবং যারা স্টুডেন্ট আছে এখন আমাদের রাজ্যে বা আমাদের দেশে বা পৃথিবীতে বলবো, এখন কিন্তু আগের মতো না, ব্যবস্থাপনাটা এত আমল পরিবর্তন যে শিক্ষা প্রক্রিয়া শিক্ষা গ্রহণ করতে করতে তাদের অনেক সুযোগ আছে। শুধু মনোযোগ করে টিচারদের সঙ্গে থাকতে হবে, সরকার থেকে তাদের থেকে সবটা নিতে হবে। তা আমাদের রাজ্যে একটা পরিবেশ তৈরি হয়েছে। আমি বলবো কাজে সার্বিকভাবে আপনারা যারা শিক্ষক সমাজ আছেন, আপনারা এখানে উপস্থিত আছেন, তারা যারা আমাদের রাজ্যের ভবিষ্যৎকে তৈরি করে, আমার মনে হয় আপনাদের অনেক পরিশ্রম এবং যে চেষ্টা এটা সফল হয়। আমরা দেখেছি এখন আমাদের যে রেজাল্ট হয় বা আমাদের যে স্টুডেন্টগুলি হচ্ছে তাদের মেধা বিকাশে একটা সুযোগ এসছে এবং তাদের মেধা প্রকাশ করার জন্য আপনারা পরিশ্রম করছে। আমার আশা থাকবে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের সমস্ত যে নীতি বা সিস্টেম বা ব্যবস্থাপনা তাকে সামনে রেখে আপনারা আমাদের রাজ্যের ছাত্রছাত্রীদের যেভাবে তৈরি করছেন আগামী দিনে আরো ভালো ছাত্র তৈরি করবেন, যারা আমাদের রাজ্যের হয়ে দেশে হয়ে পৃথিবীর সমস্ত জায়গায় তাদের সর্ব জায়গায় প্রতিষ্ঠিত হবে, রাজ্যের মান উন্নয়ন হবে। পাশাপাশি আমি বলবো সামাজিক আর্থিক সার্বিক দিক দিয়ে একটা স্কুলের প্রকৃত মানুষ তৈরি করার ক্ষেত্রে প্রতিগত বিদ্যার পাশাপাশি তাকে সত্যিকারের মানুষ করবেন, দায়িত্ব কিন্তু আপনাদের। এই কারণে পেশার সঙ্গে বিভিন্ন অংশের মানুষ যুক্ত আছে পৃথিবীতে, দেশে, রাজ্যে, শহরে, কিন্তু শিক্ষা এই পেশাকে সবচেয়ে বেশি সম্মান আমাদের দেশের মানুষকে। কারণ আমরা জানি শিক্ষা ছাড়া যত যে জায়গায় যারা প্রতিষ্ঠিত আছে প্রথম কাজটা কিন্তু শিক্ষা। শিক্ষা থাকলে তার যে কোনো জায়গা সে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে এবং শিক্ষা যে দেশে বেশি শক্তিশালী যে দেশ এগিয়ে যাচ্ছে, আমাদের নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই ভারতবর্ষে এবং পৃথিবীতে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী। কাজে আমি বলবো এই শিক্ষা ব্যবস্থাকে আপনারা আরো উন্নত করবেন, আমাদের বিশ্বাস প্রত্যাশা আছে আপনাদের প্রতি। এবং আমি বলবো ছাত্রদের যারা আছে তাদেরকে সর্বমন্ত্রী রাধাকৃষ্ণের জীবন আদর্শ করবেন। অনেক গরিব দারিদ্রতার মধ্যে যদি দিশা চিন্তা লক্ষ্য থাকে তবে রাষ্ট্রপতি হয়ে যায়, মানে দেশের না পৃথিবীর বড় দার্শনিক হয়ে যায়। এটা দৃষ্টান্তকে সর্বপ্রকার রাধাকৃষ্ণ এবং আমাদের যারা গুণীজন আছে যারা আমরা সম্মানিত করেছি, আমার মনে হয় আমাদের নিজেরা আমরা সম্মানিত করেছি, গর্ব হয়েছে। কাজে আমি এই ধরনের অনুষ্ঠান আগামী দিনে আরো ভালোভাবে করবেন। অবস্থিত রামকৃষ্ণ মিশন ও মঠ প্রতিষ্ঠার ক্ষেত্রে যে শিক্ষক দিবসের মতো আমরা এবারে অনুরোধ করব আমাদের যারা মঞ্চে উপবিষ্ট আমাদের অতিথিবর্গ রয়েছে প্রত্যেকে অনুরোধ করব আপনারা
যারা বাইরে অ্যাসোসিয়েশন আয়োজিত শিক্ষক সম্বর্ধনা ও সাংগঠনিক আলোচনা সভা 2019 সালে জাতীয় পুরস্কার প্রাপ্ত শিক্ষিকা তথা আগরতলা বিজয় কুমার উচ্চতর মাধ্যমিক মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। অনুরোধ করছি বিভাগের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর ধনঞ্জয়গঞ্জ চৌধুরী মহোদয়কে, অধ্যাপক আমি আমাদের আজকের এই অনুষ্ঠানের উপস্থিত অতিথিবর্গ তথা সমস্ত গুণী শিক্ষক আহ্বান জানাচ্ছি আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের শ্রদ্ধেয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়কে। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। আমরা আমাদের পার্টি সিপিআইএম বিলোনিয়া মহকুমা কমিটি আজকে আমরা স্টেশনে বিক্ষোভ দেখিয়েছি এবং একই সঙ্গে আমরা স্টেশন মাস্টারের কাছে আমাদের প্রতিলিপি আমরা দিয়েছি। তিনি আমাদের কথা দিয়েছেন যে তিনি ফরওয়ার্ড করবেন আমাদের দাবিগুলো যুক্তিযুক্ত এবং তিনি একই সঙ্গে ব্যক্তিগতভাবে মনে করেন যে বিলোনিয়ায় স্টপেজ হওয়া দরকার এবং তিনি আমাদের কাছে প্রাথমিকভাবে এই স্বীকৃতি দিয়েছেন এবং এর সঙ্গে সঙ্গে আমরা এই বিষয়টি আমাদের দক্ষিণ জেলার যিনি অধিকর্তা ডিএম সাহেব ওনাকে আমরা অবহিত করব এবং এসডিএম বিলোনিয়া ওনাকেও আমরা অবহিত করব। এই জায়গায় আমরা আজকে মেমোরান্ডাম দেওয়া আজকের এই বিক্ষোভের মধ্যে দিয়ে আমরা আন্দোলন করছে। যদি আমাদের দাবি সাম্প্রতিক সময়ে ঘোষণা না হয়, পূরণ না হয়, আরো বৃহত্তর আন্দোলন চলবে। একই সঙ্গে আমরা বলছি যে এটা বিলোনিয়াবাসীর স্বার্থ, এখানে কোনো সংকীর্ণ রাজনীতির সুযোগ নেই। সমস্ত দল মত নির্বিশেষে যারা যারা সমর্থন করেন তাদের সকলের সমর্থন নিয়ে আমরা আগামী দিনে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলব। সেখানে দল বা ঝান্ডা ব্যবহার করার প্রয়োজন আছে আমরা মনে করি না। মানুষের সাথে আমাদের লড়াই, মানুষের জন্য আমরা নিবেদিত এবং সেই কারণেই মানুষের স্বার্থ সবার আগে। বিলোনিয়া সহ এই দক্ষিণ জেলা এবং একই সঙ্গে আমাদের সোনামুড়া মহকুমার যাত্রীদের সুরক্ষার প্রশ্ন এবং তাদের সুবিধার প্রশ্নকে মাথায় রেখে কয়েক লক্ষ লোকের যে যোগাযোগের যে ব্যবস্থা, সেই ব্যবস্থা করবার জন্য আমরা এই ডেপুটেশনে মিলিত হয়েছিলাম এবং আমরা সৌহার্দ্যপূর্ণভাবে এই ডেপুটেশন আমরা দিয়েছি। আমাদের দুজন বিধায়ক আছে, আমাদের পার্টির জেলা সম্পাদক বাসুদেব মজুমদার এবং আমাদের বিলোনিয়ার বিশিষ্ট আইনজীবী এবং বর্ষিয়ান আইনজীবী জ্যোতির্ময় সোম, তাদেরকে নিয়ে আমরা এই প্রতিনিধি দলে ছিলাম এবং আমরা সেখানে দেখা করেছি। সকলেই সহ অন্যান্যরা আমরা আজকের যে
জানাচ্ছি যে লড়াই শুধুমাত্র বামপন্থীদের না, সিপিআইএম এর না, দূরপাল্লার সমস্ত স্টেজে স্টপেজ যেমন পাবো, তেমনি আমাদের যাত্রী সুরক্ষার প্রশ্নে, যাত্রীদের নিরাপত্তার প্রশ্নে এবং যাত্রীদের আরো ভালো যাত্রী মানোন্নয়নের প্রশ্নে আমরা সেই লড়াইয়ের মধ্যে দিয়ে আমাদের দাবিগুলোকে আমরা ছিনিয়ে আনতে পারবো, আমরা আদায় করতে পারবো। তারই জন্য আগামী দিন গুরুত্ব বেড়েছে বিলোনিয়া রেল স্টেশনের সমস্ত গুরুত্বকে উপলব্ধি করে এখানে দূরপাল্লার ট্রেনের স্টপেজ, একই সঙ্গে আরো একজোড়া ট্রেন যা চালু হওয়ার কথা ছিল চালু হয়নি তা দ্রুত চালু করা এবং একই সঙ্গে যাত্রীদের মানোন্নয়নের জন্য সমস্ত জায়গায় আরো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা, বগি বানানো, এই বিষয়গুলোকে যুক্ত করে এই লড়াইতে আগামী দিনে আপনারা থাকবেন। ট্রেন যখন আসবে আমাদের বিক্ষোভ চলবে এবং অ্যাসোসিয়েশনের আজকে পঞ্চম দ্বিবার্ষিক প্রতিনিধিত্বমূলক সম্মেলন। এই সম্মেলনে সমস্ত বিভাগীয় কমিটির পক্ষ থেকে আমাদের যে কার্যকরী কমিটি আছে সমস্ত মহকুমার আজকে তারা এখানে উপস্থিত হয়েছেন। এই প্রতিনিধিত্বমূলক সম্মেলনের মাধ্যমে আমরা আমাদের বিগত দিনের পুস্তক ব্যবসার যে সমস্যা, এই সমস্যা নিয়ে আলোচনা করি এবং এই সমস্যা থেকে কীভাবে উত্তরণ করা যায় এই সম্পর্কে বিষয়গুলো আলোচনা হবে। এই প্রসঙ্গে আপনারা প্রত্যেকে অবগত আছেন যে বিগত 2019 থেকে 2023-22 শিক্ষাবর্ষে এই দীর্ঘ 4-5 বছর রাজ্যের পুস্তক ব্যবসায়ী জগতে বা পুস্তক শিল্পে যে বিশাল চরম দুর্দিন, এই দুর্দিনের মধ্য দিয়ে এগিয়ে আজকে এই জায়গায় আমরা সমাগত হয়েছি। আমাদের চরম পরিস্থিতির মধ্য দিয়েও আমাদের প্রত্যেকটি সদস্য এই জীবিকাকে জীবনের ব্রত হিসেবে গ্রহণ করে এখন আঁকড়ে আছেন এবং সংগঠনের প্রতি গভীর শ্রদ্ধা ভালোবাসা রেখে দূর দূরান্ত থেকে ধর্মনগর থেকে কাঞ্চনপুর, সাবরুম থেকে কমলপুর প্রত্যেকে এখানে আজকে সমাগত। এই দুর্গম পরিস্থিতিকে কীভাবে কাটিয়ে ওঠা যায় আমাদের নিরন্তর প্রচেষ্টা চলছে। এই প্রচেষ্টার অঙ্গ হিসেবে আমরা বিগত যে সরকার ছিলেন সেই সরকারের প্রাক্তন মুখ্য শিক্ষামন্ত্রী ওনার নিকট আমরা বারবার আবেদন করেছিলাম আমাদের পুস্তক ব্যবসাকে গড়তে দিন, সরকার পুস্তক ব্যবসা বন্ধ করুন। আমাদের দাবিকে উনি প্রথমে স্বীকৃতি দিয়েছিলেন, মেনেছিলেন, কিন্তু কার্যক্ষেত্রে উনি আমাদেরকে নিজের প্রস্তাবকে নিজেই ফিরিয়ে নিয়েছেন। আমাদের দাবি উনি কাজ করেননি এবং আমাদের সঙ্গে টাইম কিলিং করেছেন এবং মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছে আমরা 9 বার চিঠি দিয়েছি সাক্ষাৎকারের জন্য।
তিনি আমাদের চিঠি কর্ণপাত করেননি, সৌজন্যতাবোধ দেখাননি। কিন্তু আশার আলো বর্তমান যিনি মুখ্যমন্ত্রী আছেন ওনার কাছে আমরা চিঠি দিয়েছি। চিঠি দেওয়ার পরিপ্রেক্ষিতে এবং 2 বার আলোচনা হয়েছে এবং গত 18 জুলাই উনি আমাদের চিঠির পরিপ্রেক্ষিতে ওনার সরকারি দপ্তর আমাদের ডেকে নেন এবং দীর্ঘ বিস্তারিতভাবে আমাদের সুখ দুঃখের যে কাহিনী, বিগত দিনের যে আমাদের অভিজ্ঞতা সমস্ত কিছু ওনার কাছে পরিবেশন করি। উনি শুনেন এবং তিনি আমাদের সঙ্গে সহমত পোষণ করেন এবং তিনি দেখবেন আশ্বাস দিয়েছেন। আমরা বিশ্বাস রাখি এবং মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি শ্রদ্ধা রেখে বলছি, উনি আমাদের এই রাজ্যের পুস্তক ব্যবসায়ীরা যারা আমাদের প্রায় 1700 মেম্বার আছেন এবং প্রায় 5000 পরিবার প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত আছেন, যাদের নুনান্তের পান্তাফুরায় এই অবস্থার মধ্য দিয়ে যাতে আর ভবিষ্যতে না কাটতে হয়। আপনার হাত লাগেন না, হাত লাগেন উত্তম ধারাতে হাত ধরেন, ক্যামেরার দিকে চাইেন না, ক্যামেরা না। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। সকল অহংকার যে আমার, ডুবাও চোখের জলে। নিজের গড়িতে পরিবেশন করবেন সুরঙ্গিনার শিল্পবৃন্দ। সুরঙ্গিনার শিল্পবৃন্দ। রক্তদান শিবির আয়োজন করা হয়েছে। সেখানে আমাদের মুখ্যমন্ত্রী যাচ্ছেন আজকে এই মহতি অনুষ্ঠানে, তিনি মাননীয় উদ্বোধক তথা আমাদের সকলের প্রিয় এই রাজ্যের ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি সদ্যবর্তী রাজীব ভট্টাচার্য মহোদয় মঞ্চে আছেন, যিনি কিছুক্ষণ আগে খুব সুন্দরভাবে আলোচনা রেখেছেন আজকের বিষয়বস্তুর উপর। আমাদের ভারতীয় জনতা পার্টির মুখপাত্র এবং ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের মাননীয় ভাইস চেয়ারপারসন শ্রীমতী অস্মিতা বণিক মহোদয়া মঞ্চে আছেন। এই এলাকার সকলের প্রিয় যিনি মণ্ডল সভাপতি আমাদের শ্রী চন্দ্রশেখর মহোদয় সহ রক্তদান মহোদয়কে সামনে রেখে এই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময় সরকারি বেসরকারি বিভিন্ন ক্লাব, সামাজিক সংস্থা এবং ব্যক্তিগত উদ্যোগও রক্তদান শিবির বা রক্ত মহোৎসবের আয়োজন করা হয়েছে। তো আমি প্রথমে এরা বলেছেন যে এটা একটা নতুন ভাবনা যে বুথ লেভেল থেকে রক্তদান শিবিরের আয়োজন করা। আমরা সমস্ত ক্ষেত্রে ওয়ার্ড ক্ষেত্রে বিধানসভা কেন্দ্রিক মন্ডল ভিত্তিক আমরা করেছি, ওয়ার্ড ভিত্তিক বুথ ভিত্তিক কিন্তু আমি নিজেও প্রথম কোনো একটা অনুষ্ঠানে এসেছি যেটা বুথ ভিত্তিক একটা চিন্তা ভাবনা। খুবই সাধুবাদ জানাই, কারণ রক্ত দেওয়ার বিষয়ে নির্বাচনের প্রাককালে এবং নির্বাচনের পরবর্তী সময় আমাদের যে 14টি ব্লাড ব্যাংক, 12টি সরকারি, 2টি বেসরকারি ব্লাড ব্যাংকে রক্ত স্বল্পতা দেখা দিয়েছিল। আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সারা রাজ্যবাসীর কাছে, বিভিন্ন ব্যক্তি বর্গের কাছে, বিভিন্ন সামাজিক সংস্থা, স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে আবেদন রেখেছিলেন, বিভিন্ন রাজনৈতিক দলের কাছেও, যে রক্তদান এগিয়ে এসে এই রক্তের যে যোগান এবং চাহিদার মধ্যে ভারসাম্য রক্ষা করে সেটা রক্তদান শিবির বা উৎসব। তা আমাদের মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে আমাদের রাজ্যের সমস্ত প্রান্ত থেকে ব্যাপক উৎসব উদ্দীপনার সহিত রক্তদান উৎসব বা রক্ত শিবিরের আয়োজন করা। তাই একটা অঙ্গ হিসাবে এটা একটা অনুষ্ঠান।
আমাদের সভাপতি আহ্বান রেখেছেন একটার দিকে সুন্দর চিন্তায় এই দেশে এই রাজ্যে যখন মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের দলীয় তরফ থেকে আবেদন রাখা মানুষ কিন্তু সদস্যর সারা দিয়েছে, এখনো চলছে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জায়গায় রক্তদান চলছে। আমাদের একটা দিক আমরা এটা লক্ষ্য করেছি, মাননীয় মুখ্যমন্ত্রী আবেদন করার পর সমস্ত ব্যক্তিরা এগিয়ে আসছে। আর একটা যেটা অর্থনৈতিক কিছুদিন আগে করোনার সময় কথা বলেছেন, এটা একটা ভালো লাগে। একটা মাত্র রাজনৈতিক দল এই রাজ্যে আমি বলবো যেটা এই রাজ্যের মানুষের কাছে একটা উপলব্ধি বা অনুধাবন যে তারা করোনার সময় কিন্তু আমরাই আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা কিন্তু মাটি ছিলেন, সরকারের পাশ থেকে সরকারের নিয়ম মেনে সরকারের সহযোগিতা করে দিলেন আমাদের দলের এই কার্যকর্তারা। আমরা অন্য রাজনৈতিক দলকে তখন পাইনি, মানুষের বিপদে তাদেরকে পাওয়া রাজনীতি বাদে বা ভোট ছাড়া কিন্তু অন্য দলকে পাওয়া যায় না, যেটা ভারতীয় জনতা পার্টির সেবাই সংগঠন এটা কিন্তু প্রমাণ করেছে। আমাদের রাজনীতি সংগঠনে আমরা সেবা করি মানুষের সামাজিক দায়িত্ব কর্তব্য নিয়ে আজকে রক্তদান উৎসব। যারা রক্তদানে অংশগ্রহণ করেছেন, যে সকল যারা রক্তদান করবেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আমি বলবো তারা তাদের জীবনের শ্রেষ্ঠ কর্ম এবং মানব ধর্ম পালন করেছেন। রক্তের বিকল্প আমরা এখনো তৈরি করতে পারি পৃথিবীতে। রক্তের বিকল্প হচ্ছে আজকের যে মানবতা বা মানবিক যে দৃষ্টিভঙ্গি, এটাই হচ্ছে মানুষের জন্য করা যে মানুষের জন্য হচ্ছে বিকল্প। কাজেই আমি আলোচনা দিতে হবে, আমার একটা প্রোগ্রাম আছে, আমাদের মাননীয় সভাপতি উনি একটা অনুষ্ঠানে যাবেন, প্রোগ্রামে যাবেন। কাজেই আমি আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে বিশেষ করে এই 2 নম্বর বুথের মাননীয় সভানেত্রী সকল যারা কার্যকর্তারা আছে, আমাদের যারা কার্যকর্তারা এবং যারা এখানে এই এলাকার যারা সুধী গুণীজনেরা উপস্থিত আছেন, প্রত্যেকের সহযোগিতা এবং যারা আমাদের স্বাস্থ্য দপ্তরের ডাক্তারবাবু এবং স্বাস্থ্যকর্মীরা যারা এই রক্তদান উৎসবে অংশগ্রহণ করে রক্তদান সাহায্য করছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে আবারও যারা এখানে মঞ্চে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আলোচনা শেষ করলাম। রক্তদান মহোদয়কে সামনে রেখে এই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময় সরকারি বেসরকারি বিভিন্ন ক্লাব, সামাজিক সংস্থা এবং ব্যক্তিগত উদ্যোগও রক্তদান শিবির বা রক্ত মহোৎসবের আয়োজন করা হয়েছে। তো আমি প্রথমে এরা বলবো, বলেছেন যে এটা একটা নতুন ভাবনা যে বুথ লেভেল থেকে রক্তদান শিবিরের আয়োজন করা। আমরা সমস্ত ক্ষেত্রে ওয়ার্ড ক্ষেত্রে বিধানসভা কেন্দ্রিক মন্ডল ভিত্তিক আমরা করেছি, ওয়ার্ড ভিত্তিক বুথ ভিত্তিক কিন্তু আমার মনে আমি নিজেও প্রথম একটা অনুষ্ঠানের সৃষ্টি যেটা বুথ ভিত্তিক একটা চিন্তা ভাবনা, খুবই সাধুবাদ জানাই। কারণ রক্ত দেওয়ার বিষয়ে নির্বাচনের প্রাককালে এবং নির্বাচনের পরবর্তী সময় আমাদের যে 14টি ব্লাড ব্যাংক, 12টি সরকারি 2টি বেসরকারি ব্লাড ব্যাংকে রক্ত স্বল্পতা দেখা দিয়েছিল। আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সারা রাজ্যবাসীর কাছে বিভিন্ন ব্যক্তি বর্গের কাছে বিভিন্ন সামাজিক সংস্থা স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে আবেদন রেখেছিলেন, বিভিন্ন রাজনৈতিক দলের কাছেও যে রক্তদান এগিয়ে এসে এই রক্তের যে যোগান এবং চাহিদার মধ্যে ভারসাম্য রক্ষা করে সেটা রক্তদান শিবির বা উৎসব। তা আমাদের মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে আমাদের রাজ্যের সমস্ত প্রান্ত থেকে ব্যাপক উৎসব উদ্দীপনার সহিত রক্তদান উৎসব বা রক্ত শিবিরের আয়োজন করা হয়। তাই একটা অনুষ্ঠানে এটা একটা অনুষ্ঠান। আমাদের সভাপতি আহ্বান রেখেছেন একটার দিকে সুন্দর চিন্তায় এই দেশে এই রাজ্যে যখন মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের দলীয় তরফ থেকে আবেদন রাখা মানুষ কিন্তু সদস্যর সারা দিয়েছে, এখনো চলছে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জায়গায় রক্তদান চলছে। আমাদের একটা দিক আমরা এটা লক্ষ্য করেছি, মাননীয় মুখ্যমন্ত্রী আবেদন করার পর সমস্ত ব্যক্তিরা এগিয়ে আসছে। আর একটা যেটা অর্থনৈতিক কিছুদিন আগে করোনার সময় কথা বলেছেন, এটা একটা ভালো লাগে। একটা মাত্র রাজনৈতিক দল এই রাজ্যে আমি বলবো যেটা এই রাজ্যের মানুষের কাছে একটা উপলব্ধি বা অনুধাবন যে তারা করোনার সময় কিন্তু আমরাই আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা কিন্তু মাটি ছিলেন, সরকারের পাশ থেকে সরকারের নিয়ম মেনে সরকারের সহযোগিতা করে দিলেন আমাদের দলের এই কার্যকর্তারা। আমরা অন্য রাজনৈতিক দলকে তখন পাইনি, মানুষের বিপদে তাদেরকে পাওয়া রাজনীতি বাদে বা ভোট ছাড়া কিন্তু অন্য দলকে পাওয়া যায় না, যেটা ভারতীয় জনতা পার্টির সেবাই সংগঠন এটা কিন্তু প্রমাণ করেছে। আমাদের রাজনীতি সংগঠনে আমরা সেবা করি মানুষের সামাজিক দায়িত্ব কর্তব্য নিয়ে আজকে রক্তদান উৎসব। যারা রক্তদানে অংশগ্রহণ করেছেন, যে সকল যারা রক্তদান করবেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আমি বলবো তারা তাদের জীবনের শ্রেষ্ঠ কর্ম এবং মানব ধর্ম পালন করেছেন। রক্তের বিকল্প আমরা এখনো তৈরি করতে পারি পৃথিবীতে। রক্তের বিকল্প হচ্ছে আজকের যে মানবতা বা মানবিক যে দৃষ্টিভঙ্গি, এটাই হচ্ছে মানুষের জন্য করা যে মানুষের জন্য হচ্ছে বিকল্প। কাজেই আমি আলোচনা দিতে হবে, আমার একটা প্রোগ্রাম আছে, আমাদের মাননীয় সভাপতি উনি একটা অনুষ্ঠানে যাবেন, প্রোগ্রামে যাবেন। কাজেই আমি আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে বিশেষ করে এই 2 নম্বর বুথের মাননীয় সভানেত্রী সকল যারা কার্যকর্তারা আছে, আমাদের যারা কার্যকর্তারা এবং যারা এখানে এই এলাকার যারা সুধী গুণীজনেরা উপস্থিত আছেন, প্রত্যেকের সহযোগিতা এবং যারা আমাদের স্বাস্থ্য দপ্তরের ডাক্তারবাবু এবং স্বাস্থ্যকর্মীরা যারা এই রক্তদান উৎসবে অংশগ্রহণ করে রক্তদান সাহায্য করছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে আবারও যারা এখানে মঞ্চে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আলোচনা শেষ করলাম। এই 20 নম্বর ওয়ার্ডের তরফ থেকে যখন সভাপতি 20 নম্বর বুথের সভানেত্রী
যখন এই উদ্যোগটা নিয়ে আমার কাছে যায় যে আমরা রক্তদান শিবির করতে চাই, আমি প্রথমে একটু অবাক হয়ে যাই যে 20 নম্বর বুথ থেকে মৌসুমী এই অর্গানাইজটা করতে পারবে, তা আমার একটু সন্দেহ ছিল। তো আমি আজকে খুব অভিভূত হয়েছি। আমি তোমাকে একদম ভগবানের কাছে প্রার্থনা করি তোমার দীর্ঘায়ু হোক এবং তুমি এইভাবেই কাজ সমাজের জন্য কাজ করে যাও। আমি তোমার এই যে উদ্যোগ, আমি সত্যি ইন্সপিরেশন হয়েছি। মাননীয় মেয়রও ওনার বক্তব্যের মাধ্যমে সেটা তুলে ধরেছেন। তো যাই হোক, রক্তদান একটা মহৎদান। এই রক্তদানে যারা আমাদের সঙ্গে আজকে সহযোগিতা এসছেন, আমি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং এই রক্তদাতাদের থেকে রক্ত সংগ্রহ করার জন্য যারা আমাদের স্বাস্থ্য বিভাগের কর্মচারীরা এখানে এসছেন, আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আমার বেশি আর বক্তব্য রাখার প্রয়োজনীয়তা নেই। মাননীয় মেয়র সাহেবের একটা প্রোগ্রাম রয়েছে, আমারও জনজাতি এলাকায় হেজামারাতে একটা প্রোগ্রাম রয়েছে। কাজেই আমি বক্তব্য বেশি দিচ্ছি না। আমি শুধু মাননীয় মেয়র সাহেব যেহেতু এখানে আজকে পেয়েছি, তো মেয়র সাহেবের কাছে আমার একটা আবেদন থাকবে এলাকাবাসী হিসাবে, যে আমাদের এই জায়গাটা জলপ্লাবন এলাকা। আমরা জানি প্রাক্তন মুখ্যমন্ত্রীও অনেক চেষ্টা চরিত্রের পর থেকে অনেকটাই আমাদের নিরসন সেটা মুক্তি দেওয়ার জন্য আগরতলা পুর নিগম সেটা ব্যবস্থা করেছেন। কিন্তু তার একটু কিছু যদি আমরা করতে পারি, তাহলে মনে হয় যে কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। তো আমি সহ আমাদের আগরতলা পুর নিগমের 21 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর সহ মন্ডল সভাপতি, এলাকার অভিভাবকরা মিলে আমরা কিছু কিছু জায়গা আমরা ভিজিট করি। তো আমার মেয়র সাহেবের কাছে একটা আবেদন থাকবে যে একদিন যদি আপনি 1 ঘন্টার জন্য যদি আমাদের কিছু সময় দেন, আপনার টেকনিক্যাল স্টাফদেরকে নিয়ে 2 ঘন্টা, বা মেয়রের জন্য একটা জোরে আসলে, তো একদিন একটা টেকনিক্যাল স্টাফ নিয়ে যদি কিছু সামান্য কিছু ত্রুটি রয়েছে সেই ত্রুটি যদি নিরসন করা যায়, তাহলে এই এলাকার মানুষের সার্বিক যে সমস্যা, সেই সমস্যা সমাধান হবে বলে আমি মনে করি। কারণ মানুষ আমাদের কাছে, দেখুন, সমাজ সেবা তো আমরা সবাই, এই এলাকার যারা শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকরা রয়েছে, তারা অনেকেই এই সমাজ সেবার জন্য বিভিন্নভাবে এগিয়ে আসেন। তো আমি অনেককেই ব্যক্তিগতভাবে চিনি, তারাও বিভিন্ন সমাজের বিভিন্ন অংশের মানুষকে জাগরণ করার জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্য বিভিন্ন আঙ্গিনায় ওনারা এগিয়ে আসেন। তো কাজেই আমাদেরও নৈতিক দায়িত্ব, যেহেতু সুষ্ঠু সমাজ, সুষ্ঠু পরিবেশ, তো এই কারণে করার জন্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও আপনারা চেষ্টা করেন, মাননীয় মেয়র সাহেব চেষ্টা করেন আমাদের এই আগরতলা যারা নগরবাসী আমাদের সুখ স্বাচ্ছন্দ্য থাকে তার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন। আমি চাইবো যে আমরাও এই সরকারের সহযোগীর মাধ্যমে আমাদের এই এলাকার যে সার্বিক উন্নয়ন হয় সেদিকে আমরাও সহযোগিতা করবো। আমি আমার আলোচনা Thank you. Good job. আপনারা এগিয়ে আসলো আমাদের
নাগরিকবৃন্দ, আজকে প্রথম এই শোভাযাত্রা আমাদের সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বছর 10ই সেপ্টেম্বর 2023 সারা বিশ্ব আত্মহত্যা দিবসকে আমরা আমাদের ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটি ত্রিপুরা স্টেট ব্রাঞ্চ তরফ থেকে আমরাও এই দিবস গত কয়েক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি যে সুইসাইডের বা আত্মহত্যার যে গড় হার সেই দিক দিয়ে তুলনায় ত্রিপুরাও মানে যে আমাদের ন্যাশনাল অ্যাভারেজ যে আছে তার থেকে অনেক ঊর্ধ্বে। কারণ আমাদের যে 2023-এর যে এনসিআরবি রিপোর্টে সেই রিপোর্টে বলা হয়েছিল গড় এভারেজ ছিল 12, কিন্তু ত্রিপুরা রাজ্যে আমরা দেখতে পাচ্ছি 20.8 প্রায় পার লাখ পপুলেশনে, এবং যদি সুইসাইড রেট দেখেন তারপরে নিয়ার অ্যাবাউট 39%-এরও। তো এটা অত্যন্ত উদ্বেগের বিষয়, কারণ আমরা জানাতে চাই সুইসাইড কোনো রোগ নয়, সুইসাইড কিন্তু বা আত্মহত্যা কোনো একটার প্রতিফলন, সে তো কোনো না কোনো কারণে করে থাকে, যেটাকে আমরা যদি সবাই মিলে চেষ্টা করি এবং ওদের সাথে কথা বলি তাহলে অনেকাংশেই আমরা এই আত্মহত্যার যে প্রবণতা সেগুলিকে আমরা কমিয়ে আনতে পারবো। আর বিশেষত আমাদের যে উদ্দেশ্য থাকবে যারা যুবক যুবতী উঠতি বয়সী 15 থেকে 30 বছরের মধ্যে, কারণ তাদের আত্মহত্যার প্রবণতাটা অনেক বেশি, কারণ বিভিন্ন পারিপার্শ্বিক পরিস্থিতি আজকাল যে আমাদের যে একটা কম্পিটিটিভ লাইফ সেটাকে পূরণ করার জন্য তারা নানাভাবে চাপে থাকে, মানসিক বিভিন্ন সমস্যায় ভুগতে থাকেন। তো আপনারা সংকোচ করবেন না, লজ্জা করবেন না, যদি কেউ আশেপাশে থাকে তবে সবাই মিলে যদি আমরা চেষ্টা করি তাহলেই আমরা আমাদের এই দিবস পালনের যে মূল উদ্দেশ্য সেটা সফল হবে। আর এবারের থিম হলো যে প্রতি বছরই WHO কোনো না কোনো থিম দিয়ে সেটা এই দিবসটি পালন করে থাকে। তো এবারের থিম হলো যে ক্রিয়েটিং হোপ থ্রু অ্যাকশন, কর্মের মাধ্যমে আশা তৈরি করা। তো আসুন আপনারা সবাই মিলে আমরা এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনাদের সবার সহযোগিতা চাইছি। নমস্কার, আমরা অনুগ্রহ হয়ে গেছে, আমরা এখন অনুষ্ঠানটা শুরু করতে চাই। আপনার নাম? আমি হলো ডক্টর প্রিয়জ্যোতি চাকমা, আমি অনারারি সেক্রেটারি ত্রিপুরা স্টেট ব্রাঞ্চ সাইকিয়াট্রিক সোসাইটি। ধন্যবাদ। সবাইকে নমস্কার। আজকে আমাদের অল ইন্ডিয়া সাইকিয়াট্রিক সোসাইটি ত্রিপুরা রাজ্য শাখা দ্বারা আয়োজিত বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উদযাপন উপলক্ষে একটি পদযাত্রার আয়োজন করা হয়েছে, এবং এই পদযাত্রাটি জনসাধারণকে সচেতন করার জন্য আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি যে দিকে দিকে এবং আমাদের এই সূত্র রাজ্য ত্রিপুরাতেও আত্মহত্যার প্রবণতা এমনভাবে বেড়ে গেছে এটা কোনো মতেই বিগত আগের দিনগুলির সঙ্গে তুলনা চলে না। তো আজকে এই শুভ একটা উদ্বোধন, এই উদ্বোধনে আমাকে IMA বা অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশন ত্রিপুরা রাজ্য শাখার প্রেসিডেন্ট হিসাবে আমাকে ডাকার জন্য আমি নিজেকে খুব গর্বিত বোধ করছি, এবং এই শুভ অনুষ্ঠানটিতে থাকতে পারার জন্য নিজেকে খুবই গর্বিত মনে করছি। এবং আজকে এই অনুষ্ঠানে যে সমস্ত অন্যান্য সংস্থারাও মানে স্বতঃপ্রণোদিতভাবে এগিয়ে এসছেন, এই
তাদের যে মানে নিজের আত্মপ্রেরণা, এটাও কিন্তু একটা জনসাধারণের সঙ্গে সংযোগ রাখার জন্য এবং জনসাধারণকে সচেতনতার দিকে এগিয়ে আনার জন্য যে একটা প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে সামনের দিকে যাতে আরো বড়ভাবে বড় আকারে সবার মধ্যে নিয়ে আসা যায়, সেই অংশগ্রহণ করার জন্য সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। তার সঙ্গে আজকের এই যে শুভ একটা চেষ্টা বা প্রেরণা, সেটাতে সফল হয় এবং ইন্ডিয়ান সেক্রেটারি সোসাইটি ত্রিপুরা শাখার তরফ থেকে যে এই আয়োজন, সেই আয়োজন যাতে সুস্থভাবে সম্পন্ন হয় সেটাই আমি আশা রাখবো এবং জনসাধারণের সচেতনতার দিকে যাতে সবাইকে এগিয়ে আসার জন্য অনুপ্রেরণা দেওয়া যায়, সেই জন্য চেষ্টা করা যায়, সেটা যাতে সামনের দিকেও আরো বড় আকারে করা হয়, সেটার জন্য সবাইকে আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সর্বোপরি আমার প্রেস বা মিডিয়া বন্ধুদেরকে অনুরোধ থাকবো, আপনারাও কিন্তু জনসাধারণের সামনে তুলে ধরবেন যে আজকের দিনে যত প্রতিরোধী থাকুক, যত কি বলে বাধা বিপত্তি থাকুক, এই যে আত্মহত্যা করার যে প্রবণতা, সেটাকে আমাদের একদম নির্মূল করতে হবে। সেই প্রচেষ্টার দিকে আমরা সবাই যাতে এগিয়ে যেতে পারি, সেটা আমাদের অনুরোধ থাকবে আপনাদের তরফ থেকে যাতে জনসাধারণের সামনে তুলে ধরতে পারেন। সবাইকে নমস্কার, ভালো থাকুন। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই। হাম্বাই গুরু মশলা। অনেক বেড়ে গেছে। এইটা যেন স্যার 2023 থেকে যেন চালু হয়েছে। শারদীয় শুভেচ্ছা। তো আপনারা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন, আমি শুনেছি আপনারাও আমাদের তরফ থেকে অনেক কিছু বলা হয়েছে। তো ফাইনালি যে জিনিসটা এসে দাঁড়ালো, তো আমি 2-3টে পয়েন্টের উপর কথা বলছি, যেগুলি ইন দ্য নাটশেল বলা যায়। প্রথমত পারমিশনের ক্ষেত্রে দেখুন কতগুলি বিষয় আছে। আপনারা জানেন কতগুলি আগেও আমাদের ইতিহাস আছে, কতগুলি প্যান্ডেল ভেঙে পড়েছে, কখনো কোনো ধরনের প্যান্ডেলের নিজে চাপাও পড়েছে। কিছুদিন আগে এসে আপনারা জানেন কৃষ্ণ মন্দিরে এখানে একটা ঘটনা ঘটেছে, সেটা পুরো ভেঙে পড়েছে। তো পারমিশন ফাইনালি আমরাই দিই, কারণ পুজোর সিরিয়াল মেনটেন থেকে আরম্ভ করে পুরো ডাটা যেটা আছে সেটা গভর্নমেন্টকে আমরাই পাঠাই। তো পাঠানোর আগে আমরা যেটা বলি, যেমন আপনার ইলেকট্রিসিটির ক্ষেত্রে আপনি কতটুকু আপনার পুজোর ডেকোরেশন অনুযায়ী বিদ্যুতের ইউনিটগুলি ভাগ করা হয়। আপনি 1000 ইউনিট বিদ্যুৎ না 2000 ইউনিট বিদ্যুৎ দেবেন, সেটা আপনার ডেকোরেশনের উপর হয়। সেটার উপর ইলেকট্রিক ডিপার্টমেন্ট আপনাদেরকে পয়সা সেভাবে ওরা চালান কেটে নেয় এবং পারমিশনও দিয়ে দেয়। সেই ক্ষেত্রে আমরা ওনাদেরকে বলতে পারবো না যে আপনারা সাথে সাথে দিয়ে দেবেন। সেখানে আপনাদের যাওয়া দরকার, আপনাদের সেই এস্টিমেট দেওয়া দরকার, আদারওয়াইজ ওরা এটা করতে পারবে না। হ্যাঁ, আপনাদের যাতে কাজটা যেন ত্বরান্বিত হয়, মানে আপনারা যাতে বারবার ঘুরতে না হয়, সেই ক্ষেত্রে আমরা সেন্ট্রালি সবার সাথে আমরা বিশেষ করে আমাদের এসপি সাহেব, ডিএম সাহেব, ওনাদের কাছে আমরা বলবো সমস্ত দপ্তরের অধিকারী যারা আছে ওনাদেরকে যাতে স্পেশালি মেসেজ দেওয়া হয়, যাতে ওনারা আপনাদের ক্ষেত্রে যাতে আলাদা একটা সেল খুলে, দুর্গাপুজো পারমিশন সেল বলে খোলা থাকলে আপনাদেরকে ঘুরতে হবে না, এখানে পার্টিকুলার লোক পাঠা থাকলে আপনাদের কাজটা খুব দ্রুত হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমি আপনাদের আজকে অ্যাকচুয়ালি আসন্ন দুর্গাপূজা, যেটা আপনারা জানেন আগে দুর্গাপূজা শুরু হচ্ছে, তো দুর্গাপূজার দিনগুলিতে যাতে শান্তিপূর্ণ পরিবেশ এবং মানুষ যাতে নিশ্চিন্তে পুজোগুলি দর্শন করতে পারে, সেই জন্য একটা পরিকল্পনা, একটা প্রস্তুতি মিটিং ছিল। সেখানে আমরা আইন শৃঙ্খলা এবং বিভিন্ন ক্লাবের যে যে সমস্যাগুলি আছে সেগুলি আমরা শুনেছি। আমাদের তরফ থেকে যে যে কাজগুলি আমরা করে ওনাদেরকে সহযোগিতা করতে পারবো সেই প্রতিশ্রুতি আমরা দিয়েছি এবং কিছু
সেগুলি আমরা বলেছি। নেশার দিকটা নিয়ে কী কী উঠেছে? সে ব্যাপারে আলোচনা হয়েছে। নেশার দিকটা নিয়ে ওনারা আমাদেরকে সহযোগিতা করবেন আর আমাদেরও সহযোগিতা থাকবে। এই পারমিশন নিয়ে অনেক কিছু সমস্যা আছে। পারমিশন নিয়ে ব্যাপারটা হচ্ছে বিভিন্ন দপ্তর থেকে এদের পারমিশন নেবে। ওনাদের বক্তব্য হচ্ছে বিভিন্ন দপ্তর থেকে পারমিশন না নিয়ে ওনারা এক জায়গা থেকে যদি পারমিশন নেন তাহলে কিন্তু বিষয়টা এভাবে সম্ভব না। কারণ বিভিন্ন দপ্তর বিভিন্ন বিষয় নিয়ে পারমিশন নেয়। ইলেকট্রিসিটি নিয়ে, পিডব্লিউডি তার রাস্তা নিয়ে, ওয়াটার সাপ্লাই মধ্যে করে এটা এইভাবে সম্ভব না। আমাদের কাজ হতে খুব সহজ, সেই জন্য আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলবো, এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কতটা ক্লাব রয়েছে আপনাদের পূর্ব থানা এলাকায়? পূর্ব থানা এলাকায় অলমোস্ট 100 এবং সে কতটা ক্লাব অংশগ্রহণ করেছে জানতে পারবো, তবে নট লেস দেন 80। থ্যাংক ইউ। আমি একটা কোম্পানি যদি না শুনি নিলে তোমার আমি আমার এটা দিবা দিয়ে দ্রুত মানে ইনফরমেশনটা যাতে শেয়ার করতে পারে, যাতে ওই একজন বলেছেন যে কুমারঘাটের নজর রাখবো, আমরা আছি, আপনারা আছেন, সবাই মিলে করতে হবে। যাতে ওইটা পুলিশ তো আপনাদের মিলে করতে হবে, এনফোর্স যাতে না করতে হয়। আমরা গতবার যেরকম এবং আপনাদের যাতে দুর্গাপূজা যাতে শুভ হয় এই আশা রাখি। নমস্কার। আমরা পূজার আগে চেষ্টা করবো জরুরি পরিষেবার যা যা দরকার হয় এরকম একটা লিস্ট তাদেরকে আমাদের তার মোবাইলে আমরা এই যে আজকের এই আমাদের যারা জরুরি পরিষেবার নাম্বারগুলি যেমন ওসি পুলিশ স্টেশন, অ্যাম্বুলেন্সের নাম্বার বা ফায়ার সার্ভিসের নাম্বার আমরা সংবাদ সভাপতি বা এরা যারা যারা উপস্থিত হয়েছেন তাকে আমরা ওয়ার্ড করে এখানে ক্রাউড বেশি হয়, এখানে পুলিশ হবে, আপনার এখানে হয় জনগণও করি এগুলি তো পুলিশ তাছাড়া আমরা আমাদের আজকে সবাই মহিলাদের উপর অনেক বেড়ে গেছে। এই কাজে স্যার 2020 থেকে যেন চালু হয়। শুভেচ্ছা। তো আপনি বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন, আমি শুনেছি। আমাদের তরফ থেকে কিছু বলা হয়েছে। তো ফাইনালি যে জিনিস এসে দাঁড়ালো, তো আমি 3টে পয়েন্টের কথা বলছি যেগুলো নার্স বলা যায়। প্রথমত পারমিশনকে দেখুন কতগুলি বিষয় আছে। আপনারা জানেন কতগুলি আগেও আমাদের ইতিহাস আছে, কতগুলি মেল ভেঙে পড়েছে, কখনো কোনো ধরনের ফেলে নিজে চাপাও পড়ে। কিছুদিন আগে আপনারা জানেন সমুদ্রে এখানে একটা ঘটনা ঘটেছে, ভেঙে পড়েছে। তো পারমিশন ফাইনালি আমি দিই, কারণ পুজোর সিএম ম্যাগাজিন থেকে আরম্ভ করে পুরোটা যেটা আছে সেটা গল্পে আমরাই পাঠানোর আগে আমরা বলি, যেমন আপনার ইলেকট্রিসিটির ক্ষেত্রে আপনি আপনার যে ডেকোরেশন অনুযায়ী বিদ্যুতের ইউনিটগুলি করা হয়, আপনি 1000 ইউনিট বিদ্যুৎ না 2000 ইউনিট বিদ্যুৎ দেবেন আপনার ডেকোরেশনের, সেটার উপরে ডিপার্টমেন্ট আপনাকে পয়সা চালাইতে নেয় এবং পারমিশনও দিয়ে দেয়। সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে বলতে পারবো যে আপনারা সাথে দিয়ে দেবেন, সেখানে আপনাদের যাওয়া দরকার, আপনাদের সেই হিস্ট্রি দেওয়া দরকার, ওরা এটা করতে পারবেন। হ্যাঁ, আপনাদের কাজ ত্বরান্বিত হয়, মানে আপনারা যাতে ঘুরতে না হয়, সেই ক্ষেত্রে আমরা সেন্ট্রালি সবার সাথে, বিশেষ করে আমাদের এসপি সাহেব, ডিএম সাহেব, ওনাদের কাছে আমরা সমস্ত দপ্তর যারা আছে ওনাদেরকে যাতে স্পেশালি মেসেজ দেওয়া হয়, যাতে ওনারা আপনাদের ক্ষেত্রে আলাদা একটা সেল দেয়, দুর্গাপুজো পারমিশন সেল বলে খোলা থাকলে আপনাদেরকে ঘুরতে হবে না, এই পার্টিকুলার লোক পাঠাতে আপনাদের খুব দ্রুত হয়। সেখানে আমি আপনাদের আজকে দুর্গাপুজো আপনারা জানেন, আজকে শুরু হচ্ছে দুর্গাপুজোর দিন
করা রয়েছে? সর্বপ্রথমেই আপনাদের সংবাদ মাধ্যমের সবাইকে আমি আগাম শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি ভারতরত্ন সংঘের পক্ষ থেকে। তাছাড়া ত্রিপুরাবাসীকে শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা ও আমাদের ভারতরত্ন সংঘে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা প্রত্যেক বছরই ভারতরত্ন সংঘ দুর্গাপূজার সময় কিছু না কিছু একটা অভিনব করে থাকি। ত্রিপুরা রাজ্যের জনগণ কিছু একটা ভালো দেখতে পায়। সেই জন্য আমরা প্রত্যেক বছরই ভারতবর্ষে কোনো না কোনো সনাতন ধর্মের উপরে, আমার হিন্দু ধর্মের উপরে কোনো দেবদেবীদের মন্দির এখানে উপস্থাপন করি। এইবার আমরা গুজরাটের নীলকণ্ঠ ধাম যে মন্দিরটা আছে ওই মন্দিরের আদলে আমরা এখানে মণ্ডপ তৈরি করছি। বাজেটটা কি রয়েছে মূর্তি এবং প্যান্ডেলের শিল্পীরা কোথায়? প্রথমত বাজেটটা হচ্ছে আমাদের, দেখুন আমাদের বাজেটটা সীমাবদ্ধ থাকে না, কারণ বাজেটটা উপর নিচে হয়, কারণ আমাদের নিজস্ব অনেক মালপত্র আছে। যেমন লাইট অ্যান্ড সাউন্ড সিস্টেম আমাদের ক্লাবের নিজস্ব রয়েছে। তাছাড়া আমাদের প্রত্যেক বছর আমরা যে দুর্গাপুজো করি ওইখান থেকে আমরা বিভিন্ন কাঠ, বাঁশ, আসবাবপত্র, স্টিলের, লোহার সিট ওইগুলি আমরা স্টোর করে রাখি। সেই জন্য আমরা প্রত্যেক বছরই গত বছরটা এই বছর ইউজ করতে পারি। সেই জন্য আমাদের বাজেটটা অনেকটাই কম থাকে। তারপরে একটা বাজেট ধরতে হয়, সেই জন্য আমরা এবার যে 30-35 লাখ টাকার মধ্যে আমাদের বাজেটটা সীমাবদ্ধ রাখছি। আমাদের যে মণ্ডপটা করছে ওইটা নবদ্বীপের শিল্পী ও আমাদের লোকাল শিল্পীরাও আছে। আমাদের প্রতিমা তৈরি করছে আমাদের ত্রিপুরা রাজ্যের আর্ট কলেজের প্রাক্তন ছাত্র জয়ন্ত দত্ত। উনি আমাদের প্রতিমা গত 2-3 বছর ধরে প্রতিমা তৈরি করছেন। আজকে আমাদের এই প্রেক্ষাগৃহে উপস্থিত আছেন আমাদের ক্লাবের অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান কৃষ্ণপদ সরকার মহোদয়, উপস্থিত আছেন ক্লাবের সভাপতি প্রদ্যুৎ চৌধুরী মহাশয়, উপস্থিত রয়েছেন আমাদের পুজো কমিটির প্রেসিডেন্ট, ক্লাবের ভাইস প্রেসিডেন্ট দীনেশ সরকার মহাশয়, উপস্থিত রয়েছেন আমাদের ক্লাবের জয়েন্ট সেক্রেটারি ও পুজো কমিটির সেক্রেটারি রাজু বর্মন, উপস্থিত রয়েছেন ক্লাবের জয়েন্ট সেক্রেটারি সুকান্ত গুপ্ত, উপস্থিত রয়েছেন ক্লাবের সহসভাপতি পুজো কমিটির সহসভাপতি শঙ্কর গুপ্ত মহাশয়, রয়েছেন ক্লাবের পুজো কমিটির সহসম্পাদক চন্দ্র চক্রবর্তী মহাশয়। আপনার নামটা? আমি প্রভাকর ঘোষ, ভারতরত্ন সংঘের সম্পাদক। মূর্তি অন্য ঘন বানানো হইতেছে। এই সাইডেও যাও, কয়েকজন এই সাইডেও যাও, এক লগে জড়ো। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা হাম্বাই গুরু মশলা। সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। আয়োজিত মিটিং মূলত কি বিষয়ের উপরে আলোচনা হয়? সর্বভারতীয় সেবা দলের বর্ষপূর্তি কর্মসূচি। এই
28শে ডিসেম্বর সেবা দলের বর্ষপূর্তি অনুষ্ঠান হবে। এই উপলক্ষে সর্বভারতীয় সেবা দলের সম্পাদক, উত্তর পূর্বাঞ্চলের ইনচার্জ চন্দন বড়ুয়া এবং ত্রিপুরা সেবা দলের ইনচার্জ সুকান্ত ভট্টাচার্য এরা এসেছেন। রাজ্য সেবা দলের আজকে এখানে সভা ছিল। এই সভায় সেবা দলের বর্ষপূর্তি কর্মসূচি এবং রাজ্যে সেবা দলের সংগঠনকে আরও ব্যাপকভাবে ঢেলে সাজিয়ে রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় সেবা দলের ক্যাডার তৈরি করে এই রাজ্যে সাধারণ মানুষের তাদের দৈনন্দিন সেবার কাজে তাদের সহযোগিতা করার লক্ষ্যে এবং রাজ্যের যে অগণতান্ত্রিক বাতাবরণ, মানুষের কথা বলার স্বাধীনতা, মানুষের কর্মসংস্থানের এবং এই রাজ্যে বিভিন্ন প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে যে অর্থনৈতিক দুর্নীতি, রেগা সহ নানা কাজে যেভাবে জনগণ উপেক্ষিত, এই বিষয়গুলি সামনে রেখে সেবাদল কর্মীরা প্রতিনিয়ত বিভিন্ন পঞ্চায়েতে, বিভিন্ন ভিলেজে তারা যাবে এবং জনগণকে সতর্ক করবে, জনগণকে নিয়ে আন্দোলনের মাধ্যমে তাদের অধিকার আদায় করবে। এটাই হলো মূল লক্ষ্য। একটা রেজিমেন্টেড ফোর্স, একটা ডিসিপ্লিন ফোর্স কিভাবে কংগ্রেস দলে তৈরি করে মানুষের কাজে লাগানো যায়, এটাই হলো সর্বভারতীয় সেবা দলের মূল লক্ষ্য। এই লক্ষ্যে আমাদের রাজ্য কাজ শুরু করেছে। লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় কমিটির বৈঠকে আপনি যাচ্ছেন, রাজ্যের ব্যাপারে কি বক্তব্য থাকবে আপনার? না, আমরা যেন এই রাজ্যে আগামী লোকসভা নির্বাচনে লড়াই করতে পারি এবং এই রাজ্যে বিজেপির যে জনগণের যে অনাস্থা, সাধারণ মানুষের যে বিজেপি বিমুখতা, এটাকে তুলে ধরে আগামী দিন লড়াইয়ে যেন আমরা কংগ্রেস দল এখানে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি, এই বিষয়গুলি নিয়ে আলোচনা হবে। এবং বর্তমান যে নির্বাচনে আমরা যেটা পরিলক্ষিত করেছি, দুটো বাই ইলেকশন, সারা দেশের চিত্র আর ত্রিপুরা রাজ্যের চিত্র হলো ভিন্ন। ত্রিপুরা রাজ্যে গণতান্ত্রিক উপায়ে নির্বাচন সংগঠিত করা এটা কোনোভাবেই সম্ভব হয় না। এর আগেও আমরা দেখেছি যে এই রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী উনি ভোটে দাঁড়িয়ে ওনার নির্বাচনী এলাকায় বহিরাগতদের প্রবেশ করিয়ে কিভাবে মানুষের ভোট লুট করে নির্বাচনে জয়লাভ করেছে। বিগত দুটি উপনির্বাচনও আমরা দেখলাম নির্বাচনকে প্রহসনে পরিণত করে তারা এই নির্বাচনের জয়লাভ সূচিত করেছে। এটা কোনোভাবেই ফলাফল হতে পারে না যে 6 মাস আগে যেখানে একটা বিধানসভা আসনে 5,000 ভোটে যারা হেরেছে, আজকে সেই বিধানসভাতে বিরোধী ক্যান্ডিডেট বা প্রতিদ্বন্দ্বী ক্যান্ডিডেট 5,000ও ভোট পায়নি। এটা জনগণের এত বড় তাদের অধিকার খর্ব করা বা তাদের গণতান্ত্রিক রায়কে উপেক্ষিত করা, এটা চরম শিক্ষা তারা পাবে। তবে আমি বলবো যে নির্বাচনে লড়াই করতে গেলে একটু নিজেদেরকে সক্রিয় করে লড়াইয়ের ময়দানে থাকতে হবে। যারা শুধু লড়াইয়ের জন্য লড়াইয়ের ময়দানে থাকতে চান, এটা কিন্তু ঠিক হবে। আমরা ইন্ডিয়া জোটকে শক্তিশালী করার লক্ষ্যে ত্যাগ করেছি, কিন্তু এটা বারবার আপনি কি বলতে চাইছেন যে বামফ্রন্ট সেইভাবে লড়াই করতে পারেনি উপনির্বাচনে? লড়াইটা আরো বেশি সংঘবদ্ধ হওয়া উচিত ছিল, সবাইকে নিয়ে লড়াইয়ের ময়দানে থাকা উচিত ছিল।
বিশিষ্ট সমাজসেবক শ্রীকল্যাণ মহোদয়। তো এখানে আপনারা সপরিবারে সব বন্ধু বান্ধব উপস্থিত আমাদের অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের জনপ্রিয় কাউন্সিলর, আমাদের মধ্যে আরো যিনি একজন অতিথি এখানে উপস্থিত থাকার কথা। আমরা এখানে আমাদের আজকের অনুষ্ঠান প্রক্রিয়া সমঙ্গল প্রতিযোগিতায় 3 নং ওয়ার্ডের উদ্যোগে মাননীয় আজকের যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতায় অতিথি হিসাবে আমাদের কাছে উপস্থিত আজকের এই সভা, এই মনসামঙ্গল। আজকের এই অনুষ্ঠানের শুরুতে আমি এই স্বাগত আলোচনা রাখার জন্য আমাদের 3 নং ওয়ার্ডের রাখার জন্য অনুরোধ রাখছি। সবাইকে মঙ্গল প্রতিযোগিতা, সেই মনসা মঙ্গল প্রতিযোগিতায় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পৌর নিগমের 3 নং ওয়ার্ড অন্তর্ভুক্ত এবং ওয়ার্ডের যিনি আপনাদের দ্বারা নির্বাচিত আশীর্বাদ যিনি করেছেন তাকে সেই জগদীশ দাস আমাদের এমএসি মেম্বার। ওনার উদ্যোগে যে মনসা মঙ্গল প্রতিযোগিতা অনুষ্ঠান আজকে শুরু হয়েছে, আমি সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানে আমি বললাম যিনি উদ্যোক্তা, আমার সাথী আগরতলা পৌর নিগমের এমআইসি সদস্য, আপনাদের সকলের প্রিয় শ্রী জগদীশ দাস মহোদয় মঞ্চে আছেন। জগদীশবাবুকে ধন্যবাদ জানাই এই কারণে, জগদীশবাবুকে আপনারা নির্বাচিত করেছেন, আশীর্বাদ করছেন কাজ করার জন্য। কি কাজ করবেন? রাস্তা, ট্রেন, নিকাশি ব্যবস্থা, আলোর ব্যবস্থা, আপনাদের বিভিন্ন সমস্যাগুলি বা চাহিদাগুলি বা যেগুলি আপনারা চাইছেন সেগুলি করার জন্য। কিন্তু জগদীশবাবু আমি অনেকগুলি প্রোগ্রামে এসেছি, এটা একটা অভিনব প্রোগ্রামে বলবো, এই প্রথমবার এটা করেছে যে সিস্টেমের বাইরে গিয়ে অন্য মানুষের যে অন্য বোনদের মাদের যে আরো চাহিদা আছে এটা অনুধাবন করছেন, যেটা মানুষ আমার করছিল কাজ উনি করছেন। আমার আগরতলা আমাদের 11টা ওয়ার্ডের মধ্যে জগদীশবাবু অনেক বেশি কাজ করছেন, অনেক বেশি প্রোগ্রাম হয় এবং অনেক বেশি দায়িত্ববান। প্রতিদিনই আমাদের সঙ্গে অফিসে যান, যোগাযোগ করেন, চেষ্টা করেন বিভিন্ন পর্যায়ে, শুধু আগরতলা পৌর নিগমে না। আমার যতটা জানা আছে এই এলাকার মধ্যে প্রায় 5 কোটি টাকার উপর কাজ হয়েছে বিভিন্ন দপ্তর, পৌর নিগমের না পিডব্লিউডি, নগরায়ণ দপ্তর, এমএলএ, এমপি ফান্ড, উনি চেষ্টা করেন আপনাদের সমস্যার সমাধান করার জন্য। পাশাপাশি লক্ষ্য রেখেছে যে আমাদের এছাড়াও কিছু আমাদের মনের খোরাক আছে, যারা আমরা ধর্মবান, যারা হিন্দু সনাতন ধর্মকে বাকি রাখার আমরা চেষ্টা করছি, কারণ এই দেশকে দেখবেন চক্রান্ত চলছে, হিন্দু ধর্ম সনাতন ধর্মের আক্রমণ হওয়ার চেষ্টা করছে, ধর্মকে সনাতন ধর্মকে বিনষ্ট করার একটা প্রক্রিয়া শুরু হয়েছে। তার থেকে রক্ষা করতে হলে এই ধরনের অনুষ্ঠান প্রতিটি এলাকা, প্রতিটি পাড়ায় মহল্লায় করতে হবে। আমাদের হিন্দু সনাতন ধর্মের দিকে একত্রিত করতে হবে, যাতে কোনো চক্রান্ত আমাদের মধ্যে, ঐক্যের মধ্যে, সম্প্রীতির মধ্যে, সম্প্রদায়ের মধ্যে বিভেদ করতে না পারে। কাজে এই ধরনের মনসা মঙ্গল প্রতিযোগিতা, কারণ মনসা মঙ্গল, মনসা মা মনসা আমাদের রাজ্যে অনেকখানে পূজিত হন। আমরা ধার্মিক, আমরা ধর্মপ্রিয় মানুষ যারা, আমরা হিন্দু ধর্ম যারা যুক্ত আছি, তারা কিন্তু প্রতি বাড়িতে পুজো করতে না পারলেও কিন্তু পাঠ করানো হয়। 1 মাস ব্যাপী একটা অনুষ্ঠান হয় প্রতি বাড়িতে। এটা একটা কিন্তু শুধু প্রতীকী পুজো বলবো না, এই মায়ের আরাধনার মাধ্যমে আমাদের মধ্যে সম্প্রীতি বাড়ে। যখন আমরা দেখি আমার আগরতলা, আমার পাড়ার রামনগর দেখি, বিভিন্ন জায়গা থেকে 1 মাসের মধ্যে যখন মনসা পাঠ শুরু হয় মনসা মঙ্গলের, তখন দেখি বিভিন্ন জায়গায় অটো করে, গাড়ি করে, বিভিন্ন প্রান্ত থেকে অন্যান্য যখন জিজ্ঞেস করি জিনিয়া, কোথাও বলে যে রানীবাজার, কোথাও মোহনপুর, এই মা বোনেরা এসে আমাদের রামনগর, কৃষ্ণনগর, জয়নগরে তারা কিন্তু পুজো পাঠ করবে। কারণ তাদের মধ্যে কিন্তু আমাদের সম্পর্ক ছিল। আজকে যারা মনসা মঙ্গলে অংশগ্রহণ করবেন তারা বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় থাকেন, কিন্তু আজকে কিন্তু আমরা সবাই একত্রিত মত বিনিময় করবো এবং নিজেদের আচার আচরণ কথাবার্তা বলবো। তাতে কি হয়, আমাদের মনের যেমন একটা আনন্দ বৃদ্ধি পায়, পাশাপাশি আমাদের ধর্মকে শক্তিশালী করার জন্য আমাদের যেগুলি ছোট ছোট ভুল ভ্রান্তি বা কি করা উচিত, এটা কিন্তু আলোচনার মাধ্যমে হয়।
কাজে এই ধরনের অনুষ্ঠান আগামী দিন আছে প্রথমবার করেছেন জগদীশবাবু, আমি বিশ্বাস করবো মায়ের আশীর্বাদ থাকবে, আগামী দিনে আরো বড় করে ব্যাপকভাবে আপনারা করবেন। আমি চাইবো সমাজের প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি মানুষের যে চাহিদা, সবাই এক চাহিদা না, অনেকে যারা ধর্মের সঙ্গে যুক্ত আছেন বা পুজো অর্চনা থাকেন, মা বোনেরা অত্যন্ত জগদীশবাবুকে আশীর্বাদ করবেন, আপনাদের আশীর্বাদ যারা এটা করেছেন তাদের মনে খোরাক আপনারা উপলব্ধি করে তাদেরকে দিয়েছে। কাজে প্রত্যেকটি মানুষের অনেক অনেক চাহিদা সব দিকে থাকে, কারোর ধর্মের দিকে, কারোর কর্মের দিকে। আমাদের একমাত্র দেশ, বিশেষ করে বলবো নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যখন কেন্দ্রীয় সরকার 2014 থেকে শুরু হয়েছে এবং আমাদের এখানে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ধর্ম যার ধর্ম করার একটা মহল তৈরি হয়েছে। দেখবেন আমাদের অনেকে বলে এই সরকার আসার পর 2018-তে গণেশ পূজা বেড়ে গেছে, এবার তো প্রতি পাড়ায় ক্লাবই হচ্ছে। এটাতে বলা যায় রাজ্যের শান্তি আছে, শৃঙ্খলা আছে, অর্থ উপার্জন আছে, মানুষ শান্তিতে আছে বলে পুজো করতে পারে। আগে তো আমরা ছিলাম কেন পুজো করতে পারলাম না, পরিবেশ ছিল। এখন মানুষ তার মনের মতো কাজ করতে পারে, ধর্ম কর্ম যা যেটা ইচ্ছা। কাজে এটাই আমরা চাইবো এই সব পূজা অর্চনার মাধ্যমে সনাতন হিন্দু ধর্মের সমস্ত ব্যবস্থাকে বাঁচিয়ে রাখা, সুদৃঢ় করা, সমৃদ্ধ করা, পাশাপাশি এই এলাকার মানুষের সকলকে নিয়ে শান্তি থাকার জন্য পূজা অর্চনা ধর্মীয় অনুষ্ঠান করা। মঙ্গলার্থে আমি বলবো জগদীশবাবু ওনারা নিজের জন্য করেননি, আপনারা যারা আয়োজক তারা আপনাদের নিজের জন্য করেন, আপনারা সার্বিক এই এলাকার সর্ব মানুষের মঙ্গলের কামনায় এই অনুষ্ঠান করছেন। সকলকে অনেক উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবক শ্রীমুকুল মহোদয়। তো এখানে আপনারা সপরিবারে সব বন্ধু বান্ধব উপস্থিত আমাদের অনুষ্ঠানে। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। সচিব মিস্টার দীপেন্দ্র দত্ত মহাশয়, এছাড়া অন্যান্য মেম্বারগণ, অন্যান্য এই ব্যস্ততার মধ্যেও আজকের যে এক্সিকিউটিভ কমিটির মিটিং ত্রিপুরা যোগা অ্যাসোসিয়েশনের, তাতে সবাই আসার জন্য। আর পুরো ব্যাপারটা আমাদের সংস্থার সচিব মহাশয় খুব বিস্তৃতভাবে সুন্দরভাবে বলেছেন। আমরা চাইছিলাম ত্রিপুরা রাজ্যে যোগাকে আরও ছড়িয়ে দেওয়ার জন্য এবং শুধু এটাকে আগরতলা কেন্দ্রিক না রাখার জন্য। এবং বিগত দিনেও দেখা গেছে আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আমরা চ্যাম্পিয়ন যোগা খেলোয়াড়দের পেয়েছি। সুতরাং যোগাকে পপুলার করার জন্য যোগা অ্যাসোসিয়েশনের একটা প্রয়াস শুধু আগরতলা কেন্দ্রিক পুরো ব্যাপারটাকে না রেখে এটাকে যদি রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়া যায়। বিগত 2 বছরের যে স্টেটমেন্ট সেটা আমরা যেভাবে জানালেন সচিব, সেটা আমরা আগরতলাতে করেছিলাম। এগিয়ে চলো সংঘকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, তারা আমাদের পাশে দাঁড়িয়েছিলেন, সাহায্য করেছিলেন। এই বছর আমরা চেষ্টা করছি যে এটাকে যদি আগরতলার বাইরে কোথাও নিয়ে যাওয়া যায়। অলরেডি সাবরুম তাদের ইচ্ছাপত্র, ইচ্ছের কথা আমাদেরকে জানিয়েছেন। আজকে সবাই মিলে আমরা আলোচনা করব, যদি সবাই সম্মত হয়, কমিটি যদি সম্মত হয়, তাহলে হয়তোবা সাবরুম বা ত্রিপুরা রাজ্যের অন্য কোথাও এইবারে স্টেটমেন্ট করার একটা ইচ্ছে। আর আজকের মিটিংয়ের একটা বিষয় যেটাকে সামনে রেখে আমরা সবাই একত্রিত হয়েছি, যে ত্রিপুরা রাজ্যে যোগার যে ঐতিহ্য সেটা অত্যন্ত পুরনো এবং যেরকম বিশুদা পাশে বসে রয়েছেন, নিরঞ্জনবাবু রয়েছেন, বা যারা এখানে সবাই আছেন, তারা প্রত্যেকেই ক্ষেত্রে যোগাকে নিয়ে প্রচুর কাজ করেছেন এবং ত্রিপুরার কে ভারতবর্ষের মানচিত্রে পরিচিত করেছেন। বিগত বছরগুলিতে আইদার আমরা চ্যাম্পিয়ন বা রানার্স হয়েছি। এই বছরও আমরা চাইব যে আমরা যাতে
ন্যাশনাল মিটে আমরা যাতে চ্যাম্পিয়ন হতে পারি, আমরা যাতে ভালো রেজাল্ট করতে পারি, সেরা যাতে ত্রিপুরা রাজ্য থেকেই হয়, সেই বিষয়ে নজর রাখতে গিয়ে আমাদের হয়তোবা আমাদের যে ডিস্ট্রিক্ট লেভেল মিট বা স্টেট লেভেল মিটগুলোকে একটু আগে করে নেওয়া, এবং তার ফলে আমরা একটা হয়তোবা একটা কোচিং ক্যাম্প বা ট্রেনিং আমরা নিজেদের মধ্যে রাখতে পারবো, যাতে করে আধুনিক যে নিয়ম কানুনগুলো যোগাতে এসে গেছে সেই মতো করে আমাদের খেলোয়াড়রা প্রস্তুত হতে পারে এবং তারা যাতে ভালো রেজাল্ট করতে পারে। আমরা আমাদের এই প্রিয় চ্যানেলের মাধ্যমে সবার কাছে এই শুভেচ্ছা চাইব যাতে তারা সবাই আমাদের এই যোগা খেলোয়াড়দের পাশে থাকেন বা এই প্রয়াসের পাশে থাকেন, যাতে করে ত্রিপুরা রাজ্যের যে যোগার যে ইতিহাস বা ঐতিহ্য সেটা যাতে বর্তমানেও বজায় থাকে এবং ভবিষ্যতে চলতে থাকে। যারা এসছেন আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে তাদেরকে আবারও স্বাগত জানাই আজকের এই মতামত বা বিনিময়ের জায়গাতে, এবং আমাদের এই চ্যানেলের মাধ্যমে সবাইকে ধন্যবাদ জানাবো বিগত বছরগুলিতে যেভাবে আমাদের পাশে ছিলেন। এই বছরও আপনারা একইভাবে পাশে থাকবেন যাতে করে আমাদের রাজ্য দল ন্যাশনাল মিটে গিয়ে ভালো ফল করতে পারে, ভালো রেজাল্ট করতে পারে। ধন্যবাদ। পক্ষ থেকে শ্রদ্ধা, ভালোবাসা এবং প্রণাম জানাচ্ছি। We want justice, we want justice, we want justice, we want. আমরা কোনো রেজাল্ট পাচ্ছি না, মাননীয় মুখ্যমন্ত্রী জবাব দাও। 3 বছর অতিক্রান্ত হওয়ার পরে আমরা কোনো রেজাল্ট পাচ্ছি না, মাননীয় মুখ্যমন্ত্রী জবাব দাও। 3 মাস অতিক্রান্ত এখনো মেরিট লিস্ট কেন? We want justice, we want justice. We want justice, 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 we want justice. আমি একজন জেআরবিটি পরীক্ষার্থী, অনেকদিন হলো জেআরবিটি প্রসেস কমপ্লিট করে না। সি এর পরীক্ষা হয়েছে, সি এবং ডি এর থিওরি পরীক্ষা হয়েছে, সি এর ভাইবা হয়েছে, কিন্তু রেজাল্ট যাতে তার 2 বছর 9 মাসের উপর অতিক্রান্ত হয়ে যাচ্ছে, এটা প্রসেস কমপ্লিট করে না। আমরা অনেক মানসিক অবসাদে ভুগছি এবং অনেক কষ্ট পাচ্ছি। আমাদের যাতে চাকরি বাকরি হয়, আমরাও যাতে কিছু পাই। নতুন গভর্নমেন্ট আসার পর বেকাররা কিছুই পাচ্ছে না। ডি এর ইন্টারভিউ যাতে স্টার্ট করে, সি এর রেজাল্ট দিয়ে, এটাই চাই। জিআরবিটির প্রচেষ্টা যাতে তাড়াতাড়ি কমপ্লিট করে। আপনারা আজকে এখানে দাদা অসংখ্য ধন্যবাদ আমাদের আবার আপনার শোনার জন্য, আপনাদের আসার জন্য। দেখুন, আপনারা তো সবাই অবগত আছেন 2021-এর অগাস্ট মাসে আমাদের এক্সাম হয়েছে, ঠিক আছে? তারপর কেস হলো অনেক তাল বাহানা, অনেক কিছুর পরে নভেম্বর 2022-এ আমরা রেজাল্টটা পাইছি। তারপর ইন্টারভিউ শুরু হয়েছে গ্রুপ সির জন্য। ফাইনালি জুন 6, 2023 ইন্টারভিউ ফর গ্রুপ সি শেষ হয়েছে। গ্রুপ ডির ইন্টারভিউ এখনও বাকি। তো দেখুন, জুনের 6 তারিখ ইন্টারভিউ শেষ হওয়ার পরেও আজ অবধি আমরা মেরিট লিস্টটা পাইলাম। জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, আজকে 10 তারিখ, 3 মাস হয়ে গেছে। আমরা টিপিএসসি যে সময় ইন্টারভিউ শেষ হয় 1 মাসের মধ্যে মেরিট লিস্ট ডিক্লেয়ার করে দেয়, ম্যাক্স টু ম্যাক্স 1 মান্থ। আমাদের জিআরবিটির বেলায় অন্যরকম কেন? মাননীয় মুখ্যমন্ত্রী পরপর আমাদের রিপ্লাই দেয়, হঠাৎ, খুব সত্তর। কিন্তু আমরা যে 3 মাস ধরে আমাদের যে রাতে ঘুম নেই, আমাদের যে দিন অতিবাহিত হচ্ছে না, আমরা যে কীরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে আমাদের দিন পার হচ্ছে, এটা কি মাননীয় মুখ্যমন্ত্রী উপলব্ধি করছেন? আমরা আমাদের যদি কেউ এই যে প্রতিনিয়ত ডিপ্রেশনের মধ্যে যাচ্ছে, যদি কেউ কোনো ভুল স্টেপ নিয়ে নেয়, ঠিক আছে, কারণ মানসিক অবসাদের মধ্যে দিয়ে মানুষ অনেক কিছু করতে পারে, তাহলে এর দায়িত্বটা কে নেবে? ঠিক আছে? তাহলে তারপর দেখুন, আমরা একটা শুনেছিলাম অগস্ট মাসের থেকে গ্রুপ ডির ইন্টারভিউ শুরু হবে, তার জন্য কিন্তু একটা উপনির্বাচন এসে গেল, ঠিক আছে? যা 1 মাসে উপনির্বাচন শেষ হয়েছে, 1 মাসের রেজাল্টও পায় না।
আমাদের মানে পরীক্ষার বেলায় আমাদের এক্সামের বেলায় তো এরকম না 3 মাসও লাগতে পারে, 5 মাসও লাগতে পারে। আচ্ছা যাক, তো গ্রুপ ডি নভেম্বর, আচ্ছা জেআরবিটি প্রসেসটার যে সময়সীমা আছে নভেম্বর 2023 শেষ হওয়ার কথা। গ্রুপ ডি ইন্টারভিউ এখনো বাকি, আজকে সেপ্টেম্বর 10, ঠিক আছে, মাঝখানে পূজা আছে। তো গভর্নমেন্ট কি নভেম্বর মাসের মধ্যে ইন্টারভিউটা নিতে পারবে? গ্রুপ ডি 15,000 ক্যান্ডিডেট, নাকি আবার এক্সটেন্ড করবে? অলরেডি 2বার এক্সটেন্ড করার পরেও গভর্নমেন্ট কি পারবে এটার মধ্যে সময়টার মধ্যে শেষ করতে? আচ্ছা যাক, তো গভর্নমেন্টের কাছে তবু আমরা রিকোয়েস্ট করবো, আপনারা চাইলে সব কিছু করতে পারেন, এই সময়সীমার মধ্যে এটা শেষ করে গ্রুপ ডি ইন্টারভিউ শেষ করে গ্রুপ সি মেরিট লিস্ট ইমিডিয়েট দেওয়া দরকার, কারণ আমাদের সিচুয়েশনটা অনেক খারাপ পজিশনে আছে স্যার। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আওয়ার সিচুয়েশন বিকজ ইটস সিরিয়াস। অ্যান্ড গ্রুপ ডি ইন্টারভিউটা যাতে এই যতটুকু সময় আছে এর মধ্যে মিশন মোডে, আমাদের গভর্নমেন্ট মিশন মোডে অনেক কিছু করতে পারে, ঠিক আছে, অনেক কিছু করতে পারে। আমরা এটা উপলব্ধি করছিও রিসেন্টলি, অনেক কাজ হয়েছে আমাদের ত্রিপুরায় মিশন মোডে। তাহলে কেন একটা ইন্টারভিউ সম্ভব হবে না? অবশ্যই সম্ভব, ঠিক আছে। তো এটা নেন স্যার, এই 4,910টা পোস্ট আপনারা যে ডিক্লেয়ার করছেন, অবশ্যই আমাদের এক্স সিএম মাননীয় বিপ্লব কুমার দেব উনি এটাকে অনেক মানে যুবকদের প্রতি যে ওনার কতটুকু একটা মানে সহানুভূতি অবশ্যই আছে, ওটা ওনার এই ড্রাইভটা থেকে আমরা উপলব্ধি করতে পারছি। তো কিন্তু ঘটনার দুর্ভাগ্যের বিষয়টা এখনো এটা কমপ্লিট হয়নি, ঠিক আছে। তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানিক শাহ, হ্যাঁ, ওনাকে অ্যাকচুয়ালি আমরা অনেক শ্রদ্ধা করি। কেন? দেখুন, ওনার নামের আগে 2টা টাইটেল আছে, প্রফেসর। যে সময় আমরা শুনি না এই ওয়ার্ডটা, তখন আমাদের সব টিচারের কথা আমাদের মনে আসে, আমরা সব টিচারকে ফোন করি, ওই দিক থেকে আমরা ওনার প্রতি রেসপেক্ট, ঠিক আছে। তারপর আরেকটা টাইটেল আছে ওনার ডক্টর, সেম আমাদের জীবন বাঁচায় আমাদের ডক্টর, ওই দিকটাও ওনার প্রতি আমাদের অনেক রেসপেক্ট। তারপর লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের সুপ্রিম হেড অফ দ্য স্টেট, দ্যাট ইজ দ্য সিএম পোস্ট, ঠিক আছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানিক শাহ হোল্ড করছে। তো ওটার প্রতি তো এক্সট্রিম রেসপেক্ট অবশ্যই আছে স্যার। কাইন্ডলি রিকোয়েস্ট ইউ, প্লিজ কমপ্লিট দিস 4,910 posts. It actually very important for our state economy. Thank you. We want justice. We want justice. We want justice. We want. মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা, হাম্বাই গুরু মশলা। সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। না, তোমরা তো প্রথমবার তোলা হয়েছে, তারা গার্লসের কর্ণাটক যাচ্ছে। আজকে আমরা জার্সি ফুটবল অফিসিয়াল আসছি, আমরা যারা যাচ্ছেন সবাইকে আমরা নিজেদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আশা করি আমরা এবার ভালো রেজাল্ট করব, এই আশা নিয়েই আমাদের টিম যাচ্ছে, ভালো খেলবে এবং সবাই যাতে সুস্থ থাকে, সবাই খেলে সুস্থভাবে জয় নিয়ে যাতে ফিরে আসে, এটাই আমরা সবাই এসিতে পাঠাইতে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম টিএফের পক্ষ থেকে সবাইকে আমরা এসি কোচে পাঠাচ্ছি আমরা কর্ণাটকের বেলগাম। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা, হাম্বাই গুরু মশলা। সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। আমি পূর্বতমারিতে থাকি। এটা আমি বানিয়েছি মেস্টিক্স দিয়ে, প্রায় 5,000টা মেস্টিক্স ইউজ হয়েছে এর মধ্যে। এটা হলো
আমাদের স্বদেশী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর যে পোর্ট্রেট, এটা 14 ইঞ্চি উচ্চতাতে আর প্রস্থ হচ্ছে 11 ইঞ্চি। এটাকে বানাতে আমার প্রায় 20 দিন সময় লেগেছে। কিভাবে আপনার আসলো মাথায় বা খেয়াল আসলো যে এটা আঁকবেন বা মেস্টিক দিয়ে বানাবেন? এটা আমি মেস্টিক দিয়ে অনেক কিছু বানিয়েছি। তো এটা আমার তরফ থেকে স্বদেশী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে একটা উপহার, ওনার জন্মদিন উপলক্ষে। তাই আমি নিজের হাতে ওনাকে এই জিনিসটা উপহার দিতে চাই। তাই সরকারের কাছেও আমার একটাই আবেদন, যাতে কোনো একটা কিছু করে, যাতে আমাকে প্রধানমন্ত্রীর সাথে একটু দেখা করিয়ে যাতে এই জিনিসটা আমি দিতে পারি, এই জিনিসটা একটু দেখতে। আপনার নাম? আমার নাম বিজয় দেবনাথ। এই জায়গাটার নাম? এটা পূর্ব চানমারি, আগরতলা, ত্রিপুরা ওয়েস্ট। অবস্থিত রামকৃষ্ণ মিশন ও মঠ প্রতিষ্ঠা কেন্দ্রে যে শিক্ষক দিবসের মতো আমরা এবারে অনুরোধ করব আমাদের যারা মঞ্চে উপবিষ্ট আমাদের অতিথিবর্গ রয়েছে, প্রত্যেকে অনুরোধ করব আপনারা আমাদের অ্যাসোসিয়েশনকে আপনারা প্রদান করেছেন। মাননীয় সভাপতি শ্রী রাজেশ দত্ত মহোদয় মঞ্চে আছে, তাদেরকে সম্বোধিত করা হয়েছে। এই রাজ্যে বিশিষ্ট গুণীজন, বিশেষ করে এখানে ছাত্র পরেশ চন্দ্র চক্রবর্তী, প্রাক্তন যিনি প্রধান শিক্ষক ছিলেন। আমি ওনাকে অনেকদিন জানি, ওই রামকৃষ্ণ মিশনের রানী খামারের দায়িত্বে আছেন। আমি অনেকবার গিয়েছি, আমার আজকে সৌভাগ্য হয়েছে ওনার সান্নিধ্য পাওয়া। আছেন জগদীশ গঙ্গোত্রী, যিনি প্রফেসর, আমাদের রাজ্যে সকলের পরিচিত বিশিষ্ট শিক্ষাবিদ। আছেন ধনঞ্জয় চৌধুরী, যিনি ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের মাননীয় সভাপতি। আছেন শ্রীমতী অনামিকা দেবমান মহোদয়া, প্রধান শিক্ষিকা বিজয় কুমার বালিকা বিদ্যালয়, যিনি আজকে শিক্ষক দিবস উপলক্ষে এই ধরনের একটা অনুষ্ঠান করা হয়েছে। কারণ গত 5ই সেপ্টেম্বর সারা দেশের সঙ্গে সারা রাজ্যে শহরেও সরকারি বেসরকারি বিভিন্ন বিদ্যালয় প্রতিষ্ঠান আমাদের ভারতবর্ষ না পৃথিবীর বড় সর্বশ্রেষ্ঠ দার্শনিক, শিক্ষাবিদ, সমাজ সংস্কারক এবং প্রাক্তন রাষ্ট্রপতি ভারতবর্ষে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিনকে সামনে রেখে শিক্ষক দিবস পালন করা আমাদের দেশে জাতীয় যথেষ্ট উৎসব উদ্দীপনার সঙ্গে সারা রাজ্যের সঙ্গে উৎসব করা হয়েছে। উদ্দেশ্য একটাই হচ্ছে শিক্ষক দিবসকে সামনে রেখে যেমন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণকে সম্মান জানানোর পাশাপাশি শিক্ষা প্রসার, শিক্ষাকে সমৃদ্ধ করার জন্য যারা এই রাজ্যের গুণীরা আছে, গুণী ব্যক্তিরা, তাদেরকে সম্মান জানানোর জন্য এই ধরনের অনুষ্ঠান করা হয় শিক্ষক দিবস। বলেছিলেন আলোচনায় প্রারম্ভিক ভাষণে, শিক্ষক দিবসকে সর্বপল্লী রাধাকৃষ্ণন উনি চেয়েছেন যখন ওনার জন্মদিন পালন করার জন্য ওনার যারা শিষ্যরা, ভক্তরা চেয়েছিলেন, তিনি বলেছিলেন আমাকে সম্মান জানানো যদি আদর্শ শিক্ষককে সম্মান জানানো হয়, আমার জন্মদিনটা আদর্শ শিক্ষকের দিবস হিসেবে পালন করার জন্য, সেই হিসাবে জাতীয় শিক্ষক দিবস পালন করা হচ্ছে আমাদের এই রাজ্য হচ্ছে। তো আমি তাদেরকে ধন্যবাদ জানাই যারা এই টিচার ওয়েলফেয়ার এসোসিয়েশনের
নিয়ে সামাজিক কাজ করে সমাজের যে দায়বদ্ধতাকে রেখে এবং শিক্ষার ক্ষেত্রে যাদের অবদান আছে তাদেরকে সম্বর্ধনা দেওয়া। শুধু এখানে 5 জনকে দেওয়া হয়েছে বলে সংখ্যাটা এরকম না, তাদের মধ্যে সারা রাজ্যের যারা শিক্ষা প্রথায় কাজ করছেন, যারা সম্মানীয় শিক্ষকরা আছেন, তাদেরকে সম্মানিত করা হচ্ছে। 5 জনের উপর থেকে আরও অনেক শিক্ষক শিক্ষিকা যারা আছেন যাদের অবদান অনেক আছে। ইচ্ছে করলে প্রোগ্রাম করা যায় না, এটা সুন্দর, কিন্তু যারা একটা সম্বোধন দিচ্ছে তারা কিন্তু আমাদের রাজ্যে গুণী শিক্ষক বা অধ্যাপক এবং তাদের একটা ভূমিকা আছে শিক্ষা প্রসারের ক্ষেত্রে। আমাদের দেশেও এখন শিক্ষার ব্যবস্থার ক্ষেত্রে আমল করে শিক্ষার নীতি পাল্টে গিয়েছে। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন আমাদের সরকার গঠন করে, কেন্দ্রীয় সরকার তখন শিক্ষার উপর সবচেয়ে বেশি জোর দিয়েছে। শিক্ষার নতুন কেন্দ্রীয় শিক্ষানীতি চালু হয়েছে আমাদের রাজ্যেও। 2018 যখন বিজেপি সরকার হয়, সমস্তগুলি বিষয়ের উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে শিক্ষাকে, গুণগত মান করা হয়েছে। শিক্ষাটা কোনো গভীরই শিক্ষানীতি আমাদের সরকার নিয়েছে, যার ফলে বর্তমান আগামী প্রজন্মের যারা স্টুডেন্টরা তাদের কিন্তু অনেক কিছু তাদের পাওয়ার বিষয় হয়ে গেছে। আজকে যারা শিক্ষকরা আছেন তারা আপনারা একদিন ছাত্র ছিলেন, কাজে তখন ছাত্র অবস্থা শিক্ষা গ্রহণ করতে কতটা কষ্টকর ছিল। আর যারা টিচাররা আপনারা এখন আছেন বা আগে যারা ছিলেন তারা তাদের শিক্ষাদান করতে কতটা কষ্ট ছিল। যোগাযোগের ব্যবস্থা করুন, পরিকাঠামো বলে অনেকটাই খুব পরিশ্রম করে তারা কিন্তু কৃতি সন্তান ঠিকমতো তৈরি করেছে, যারা আমাদের দেশ পৃথিবীতে সর্বস্থানে তারা ভালো জায়গায় আছে। আমাদের রাজ্যের গর্ব হয়েছে অনেক শিক্ষক শিক্ষিকা। কিন্তু এখন কিন্তু আমাদের পরিবর্তন, এখন যারা শিক্ষাদান করে আপনারা যারা টিচাররা আছেন, এই শিক্ষক সমাজরা তারা কিন্তু এখন শিক্ষাদান করতে শিক্ষার্থী তাদের স্টুডেন্টকে দেওয়ার ক্ষেত্রে উজাড় করে সেক্ষেত্রে কিন্তু অনেক সুবিধাজনক অবস্থা এখন আছে। প্রতিটি পরিকাঠামো ব্যবস্থাপনা মহল তৈরি হয়ে গেছে। ইচ্ছে করলে আপনি তার ছাত্রকে আপনার মন মতো আপনার যা আছে বিদ্যা বুদ্ধি সমস্ত দান করতে পারে, সমস্ত সুযোগ সুবিধা আছে। এবং যারা স্টুডেন্ট আছে এখন আমাদের রাজ্যে বা আমাদের দেশে বা পৃথিবীতে বলবো, এখন কিন্তু আগের মতো না, ব্যবস্থাপনাটা এত আমল পরিবর্তন দিচ্ছে। শিক্ষা প্রক্রিয়া শিক্ষা গ্রহণ করতে করতে তাদের মধ্যে সুযোগ আছে, শুধু মনোযোগ করে টিচারদের সঙ্গে থাকতে হবে, সরকার থেকে তাদের থেকে সবটা নিতে হবে। তা আমাদের রাজ্যে একটা পরিবেশ তৈরি হয়েছে। আমি বলবো কাজে সার্বিকভাবে আপনারা যারা শিক্ষক সমাজ আছেন, আপনারা এখানে উপস্থিত আছেন, তারা যারা আমাদের রাজ্যের ভবিষ্যৎকে তৈরি করে, আমার মনে হয় আপনাদের অনেক পরিশ্রম এবং যে চেষ্টা এটা সফল হয়। আমরা দেখেছি এখন আমাদের যে রেজাল্ট হয় বা আমাদের যে স্টুডেন্টগুলোকে তাদের মেধা বিকাশে একটা সুযোগ এসছে এবং তাদের মেধা প্রকাশ করার জন্য আপনারা পরিশ্রম করছেন। আমার আশা থাকবে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের সমস্ত যে নীতি বা সিস্টেম বা ব্যবস্থাপনা তাকে সামনে রেখে আপনারা আমাদের রাজ্যের ছাত্রছাত্রীদের যেভাবে তৈরি করছেন, আগামী দিনে আর ভালো ছাত্র তৈরি করবেন, যারা আমাদের রাজ্যের হয়ে দেশের হয়ে পৃথিবীর সমস্ত জায়গায় তাদের সর্ব জায়গায় প্রচিত হবে, আমাদের মান উন্নয়ন হবে। পাশাপাশি আমি বলবো সামাজিক আর্থিক সার্বিক দিক দিয়ে একটা স্কুলের প্রকৃত মানুষ তৈরি করার ক্ষেত্রে প্রতিগত বিদ্যার পাশাপাশি তাকে সত্যিকারের মানুষ করবেন, এর দায়িত্ব কিন্তু আপনাদের। এই কারণে পেশার সঙ্গে বিভিন্ন অংশের মানুষ যুক্ত আছে পৃথিবীতে, দেশে, রাজ্যে, শহরে, কিন্তু শিক্ষা এই পেশাকে সবচেয়ে বেশি সম্মান আমাদের দেশের মানুষ। আমরা জানি শিক্ষা ছাড়া যত যে জায়গায় যারা প্রতিষ্ঠিত আছে প্রথম কাজটা কিন্তু শিক্ষা। শিক্ষা থাকলে তার চেয়ে যে কোনো জায়গায় সে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে এবং শিক্ষা যে দেশে বেশি শক্তিশালী যে দেশ এগিয়ে যাচ্ছে আমাদের নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই ভারতবর্ষে এবং পৃথিবীতে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী। কাজে আমি বলবো এই শিক্ষা ব্যবস্থাকে আপনারা আরো উন্নত করবেন, আমাদের বিশ্বাস প্রত্যাশা আছে আপনাদের প্রতি। এবং আমি বলবো ছাত্রদের যারা আছে তাদেরকে সর্বমন্ত্রী রাধাকৃষ্ণের জীবন আদর্শ করবেন। অনেক গরিব রাজ্যের মধ্যে যদি দিশা চিন্তা লক্ষ্য থাকে তবে রাষ্ট্রপতি হয়ে যায়, মানে দেশের না পৃথিবীর বড় দার্শনিক হয়ে যায়। এটা দৃষ্টান্ত যে সর্বপ্রকার রাধাকৃষ্ণ এবং আমাদের যারা গুণীজন আছে যারা আমরা সম্মানিত করেছি, আমার মনে হয় আমাদের নিজেরা আমরা সম্মানিত করেছি, গর্ব হয়েছে। কাজে আমি এই ধরনের অনুষ্ঠান আমি আরো ভালোভাবে করবেন। রামকৃষ্ণ মিশন ও মঠ প্রতিষ্ঠা কেন্দ্রে যে শিক্ষক দিবসের মতো আমরা এবারে অনুরোধ করব আমাদের যারা মঞ্চে উপবিষ্ট আমাদের অতিথিবর্গ রয়েছে প্রত্যেকে অনুরোধ করব আপনারা
আয়োজিত ভূমি শিক্ষক সম্বর্ধনা ও সাংগঠনিক আলোচনা সভা 2019 সালে জাতীয় পুরস্কার প্রাপ্ত শিক্ষিকা তথা আগরতলা বিজয় কুমার উচ্চতর মাধ্যমিক মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। অনুরোধ করছি বিভাগের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর ধনঞ্জয়গঞ্জ চৌধুরী মহোদয়কে, অধ্যাপক আমি আমাদের আজকের এই অনুষ্ঠানের উপস্থিত অতিথিবর্গ তথা সমস্ত ভূমি শিক্ষক আহ্বান জানাচ্ছি আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের শ্রদ্ধেয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়কে। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা, হাম্বাই গুরু মশলা। সম্পূর্ণ প্রাকৃতিক অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। আমরা আমাদের পার্টি সিপিআইএম বিলোনিয়া মহকুমা কমিটি আজকে আমরা স্টেশনে বিক্ষোভ দেখিয়েছি এবং একই সঙ্গে আমরা স্টেশন মাস্টারের কাছে আমাদের প্রতিলিপি আমরা দিয়েছি। তিনি আমাদের কথা দিয়েছেন যে তিনি ফরওয়ার্ড করবেন আমাদের দাবিগুলো যুক্তিযুক্ত এবং তিনি একই সঙ্গে ব্যক্তিগতভাবে মনে করেন যে বিলোনিয়ায় স্টপেজ হওয়া দরকার এবং তিনি আমাদের কাছে প্রাথমিকভাবে এই স্বীকৃতি দিয়েছেন। এবং এর সঙ্গে সঙ্গে আমরা এই বিষয়টি আমাদের দক্ষিণ জেলার যিনি অধিকর্তা ডিএম সাহেব ওনাকে আমরা অবহিত করব এবং এসডিএম বিলোনিয়া ওনাকেও আমরা অবহিত করব। এই জায়গায় আমরা আজকে মেমোরান্ডাম দেওয়া আজকের এই বিক্ষোভের মধ্যে দিয়ে আমরা আন্দোলন করছে। যদি আমাদের দাবি সাম্প্রতিক সময়ে ঘোষণা না হয়, পূরণ না হয়, আরো বৃহত্তর আন্দোলন চলবে। একই সঙ্গে আমরা বলছি যে এটা বিলোনিয়াবাসীর স্বার্থ, এখানে কোনো সংকীর্ণ রাজনীতির সুযোগ নেই। সমস্ত দল মত নির্বিশেষে যারা যারা সমর্থন করেন তাদের সকলের সমর্থন নিয়ে আমরা আগামী দিনে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলব। সেখানে দল বা ঝান্ডা ব্যবহার করার প্রয়োজন আছে আমরা মনে করি না। মানুষের সাথে আমাদের লড়াই, মানুষের জন্য আমরা নিবেদিত এবং সেই কারণেই মানুষের স্বার্থ সবার আগে। বিলোনিয়া সহ এই দক্ষিণ জেলা এবং একই সঙ্গে আমাদের সোনামুড়া মহকুমার যাত্রীদের সুরক্ষার প্রশ্ন এবং তাদের সুবিধার প্রশ্নকে মাথায় রেখে কয়েক লক্ষ লোকের যে যোগাযোগের যে ব্যবস্থা, সেই ব্যবস্থা করবার জন্য আমরা এই ডেপুটেশনে মিলিত হয়েছিলাম এবং আমরা সৌহার্দ্যপূর্ণভাবে এই ডেপুটেশন আমরা দিয়েছি। আমাদের দুজন বিধায়ক আছে, আমাদের পার্টির জেলা সম্পাদক বাসুদেব মজুমদার এবং আমাদের বিলোনিয়ার বিশিষ্ট আইনজীবী এবং বর্ষিয়ান আইনজীবী জ্যোতির্ময় সোম, তাদেরকে নিয়ে আমরা এই প্রতিনিধি দলে ছিলাম এবং আমরা সেখানে দেখা করেছি। সকলেই সহ অন্যান্যরা আমরা আজকের যে
বিষয়গুলোকে আমরা ছিনিয়ে আনতে পারবো, আমরা আদায় করতে পারবো। তারই জন্য আগামী দিন গুরুত্ব বেড়েছে। বিলোনিয়া রেল স্টেশনের সমস্ত গুরুত্বকে উপলব্ধি করে এখানে দূরপাল্লার ট্রেনের স্টপেজ, একই সঙ্গে আরো একজোড়া ট্রেন যা চালু হওয়ার কথা ছিল চালু হয়নি তা দ্রুত চালু করা, এবং একই সঙ্গে যাত্রীদের মান উন্নয়নের জন্য সমস্ত জায়গায় আরো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা, বগি বানানো, এই বিষয়গুলোকে যুক্ত করে এই লড়াইতে আগামী দিনে আপনারা থাকবেন। ট্রেন যখন আসবে আমাদের বিক্ষোভ চলবে এবং অ্যাসোসিয়েশনের আজকে পঞ্চম দ্বিবার্ষিক প্রতিনিধিত্বমূলক সম্মেলন। এই সম্মেলনে সমস্ত বিভাগীয় কমিটির পক্ষ থেকে আমাদের যে কার্যকরী কমিটি আছে সমস্ত মহকুমার আজকে তারা এখানে উপস্থিত হয়েছেন। এই প্রতিনিধিত্বমূলক সম্মেলনের মাধ্যমে আমরা আমাদের বিগত দিনের পুস্তক ব্যবসার যে সমস্যা, এই সমস্যা নিয়ে আলোচনা করি এবং এই সমস্যা থেকে কীভাবে উত্তরণ করা যায় এই সম্পর্কে বিষয়গুলো আলোচনা হবে। এই প্রসঙ্গে আপনারা প্রত্যেকে অবগত আছেন যে বিগত 2019 থেকে 2023-22 শিক্ষাবর্ষে এই দীর্ঘ 4-5 বছর রাজ্যের পুস্তক ব্যবসায়ী জগতে বা পুস্তক শিল্পে যে বিশাল চরম দুর্দিন, এই দুর্দিনের মধ্য দিয়ে এগিয়ে আজকে এই জায়গায় আমরা সমাগত হয়েছি। আমাদের চরম পরিস্থিতির মধ্য দিয়েও আমাদের প্রত্যেকটি সদস্য এই জীবিকাকে জীবনের ব্রত হিসেবে গ্রহণ করে এখন আঁকড়ে আছেন এবং সংগঠনের প্রতি গভীর শ্রদ্ধা ভালোবাসা রেখে দূর দূরান্ত থেকে ধর্মনগর থেকে কাঞ্চনপুর, সাবরুম থেকে কমলপুর প্রত্যেকে এখানে আজকে সমাগত। এই দুর্গম পরিস্থিতিকে কীভাবে কাটিয়ে ওঠা যায় আমাদের নিরন্তর প্রচেষ্টা চলছে। এই প্রচেষ্টার অঙ্গ হিসেবে আমরা বিগত যে সরকার ছিলেন সেই সরকারের প্রাক্তন মুখ্য শিক্ষামন্ত্রী ওনার নিকট আমরা বারবার আবেদন করেছিলাম আমাদের পুস্তক ব্যবসাকে গড়তে দিন, সরকার পুস্তক ব্যবসা বন্ধ করুন। আমাদের দাবিকে উনি প্রথমে স্বীকৃতি দিয়েছিলেন, মেনেছিলেন, কিন্তু কার্যক্ষেত্রে উনি আমাদেরকে নিজের প্রস্তাবকে নিজেই ফিরিয়ে নিয়েছেন। আমাদের দাবি মতো উনি কাজ করেননি এবং আমাদের সঙ্গে টাইম কিলিং করেছেন এবং মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছে আমরা 9 বার চিঠি দিয়েছি সাক্ষাৎকারের জন্য। তিনি আমাদের চিঠি কর্ণপাত করেননি, সুযোগ দেখাননি। কিন্তু আশার আলো বর্তমান যিনি মুখ্যমন্ত্রী আছেন ওনার কাছে আমরা চিঠি দিয়েছি। চিঠি দেওয়ার পরিপ্রেক্ষিতে এবং 2 বার আলোচনা হয়েছে এবং গত 18 জুলাই উনি আমাদের চিঠির পরিপ্রেক্ষিতে ওনার সরকারি দপ্তর আমাদের ডেকে নেন এবং দীর্ঘ বিস্তারিতভাবে আমাদের
সুখ দুঃখের যে কাহিনী, বিগত দিনের যে আমাদের অভিজ্ঞতা, সমস্ত কিছু ওনার কাছে পরিবেশন করি। উনি শুনেন এবং তিনি আমাদের সঙ্গে সহমত পোষণ করেন এবং তিনি দেখবেন আশ্বাস দিয়েছেন। আমরা বিশ্বাস রাখি এবং মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি শ্রদ্ধা রেখে বলছি, উনি আমাদের এই রাজ্যের পুস্তক ব্যবসায়ীরা যারা আমাদের প্রায় 1700 মতো মেম্বার আছেন এবং প্রায় 5000 পরিবার প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত আছেন, যাদের নুনান্তে পান্তাপুরায় এই অবস্থার মধ্য দিয়ে যাতে আর ভবিষ্যতে না কাটতে হয়। আপনার হাত লাগান না, হাত লাগান, উত্তম ধারাতে হাত ধরেন, ক্যামেরার দিকে চাইেন না, ক্যামেরা না। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। সকল অহংকারকে আমার ডুবাও চোখের জলে। নিজের গড়িতে পরিবেশন করবেন সুরঙ্গিরার শিল্পবৃন্দ। সুরঙ্গিরার শিল্পবৃন্দ। আগরতলা প্রকৌশলে ট্রিপুরা ওয়ার্ডের 2 নম্বর বুথের উদ্যোগে এই রক্তদান শিবির আয়োজন করা হয়েছে। সেখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকে এই মহতী অনুষ্ঠানের যিনি মাননীয় উদ্বোধক তথা আমাদের সকলের প্রিয় এই রাজ্যের ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি শ্রদ্ধেয় শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। মঞ্চে আছেন যিনি কিছুক্ষণ আগে খুব সুন্দরভাবে আলোচনা রেখেছেন আজকে বিষয়বস্তুর উপর। আমাদের ভারতীয় জনতা পার্টির মুখপাত্র এবং ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের মাননীয় ভাইস চেয়ারপারসন শ্রীমতী অস্মিতা বণিক মহোদয়া। মঞ্চে আছেন এই এলাকার সকলের প্রিয় যিনি মণ্ডল সভাপতি আমাদের শ্রী চন্দ্রশেখর মহোদয় সহ রক্তদান মহোদয়কে সামনে রেখে এই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময় সরকারি, বেসরকারি বিভিন্ন ক্লাব, সামাজিক সংস্থা এবং ব্যক্তিগত উদ্যোগও রক্তদান শিবির বা রক্ত মহোৎসবের আয়োজন করা হয়েছে। তো আমি প্রথমে এরা বলেছেন যে এটা একটা নতুন ভাবনা যে বুথ লেভেল থেকে রক্তদান শিবিরের আয়োজন করা। আমরা সমস্ত ক্ষেত্রে ওয়ার্ড ক্ষেত্রে বিধানসভা কেন্দ্রিক মন্ডল ভিত্তিক আমরা করেছি। ওয়ার্ড ভিত্তিক বুথ ভিত্তিক কিন্তু আমি নিজেও প্রথম কোনো একটা অনুষ্ঠানে এসেছি যেটা বুথ ভিত্তিক একটা চিন্তা ভাবনা। খুবই সাধুবাদ জানাই, কারণ রক্ত দেওয়ার বিষয়ে নির্বাচনের প্রাককালে এবং নির্বাচনের পরবর্তী সময় আমাদের যে 14টি ব্লাড ব্যাংক, 12টি সরকারি, 2টি বেসরকারি ব্লাড ব্যাংকে রক্ত স্বল্পতা দেখা দিয়েছিল। আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সারা রাজ্যবাসীর কাছে, বিভিন্ন ব্যক্তি বর্গের কাছে, বিভিন্ন সামাজিক সংস্থা, স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে আবেদন রেখেছিলেন, বিভিন্ন রাজনৈতিক দলের কাছেও, যে রক্তদান এগিয়ে এসে এই রক্তের যে যোগান এবং চাহিদার মধ্যে ভারসাম্য রক্ষা করে স্বেচ্ছা রক্তদান শিবির বা উৎসব। তা আমাদের মুখ্যমন্ত্রী আপনি সারা দিয়ে আমাদের রাজ্যে সমস্ত প্রান্ত থেকে উৎসব রক্তদান উৎসব বা শিবিরের আয়োজন করা। তাই একটা অনুরোধ আমাদের সভাপতি আহ্বান রেখেছেন একটা যে সুন্দর দেশে রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দলীয় তরফে আবেদন রাখার সমস্ত তারা দিয়েছে। এখন বিভিন্ন জায়গায় রক্তদান চলছে। আমাদের মুখ্যমন্ত্রী আবেদন করার পর সমস্ত ব্যক্তিরাই গেছে। আর একটা যেটা কিছুদিন আগে করোনা
সহযোগিতা দিলেন আমাদের দলের কার্যকর্তারা। অন্য রাজনৈতিক দলে তো পাইনি, মানুষের বিপদে তাদেরকে পাওয়া, রাজনৈতিক বাদে বা ছাড়া কিন্তু কোনো দলকে পাওয়া যায় না। যেটা ভারতীয় জনগণের সেবাই সংগঠন এটা কিন্তু মান করেছে। আমাদের রাজনীতির সঙ্গে আমরা সেবা করি, সামাজিক দায়িত্ব কর্তব্য রক্তদান, যারা রক্তদানে অংশগ্রহণ করছেন, যে সকল যারা রক্তদান রাখবেন তাদেরকে ধন্যবাদ জানাই। আমি বলবো তারা তাদের জীবনে শ্রেষ্ঠ কর্ম এবং মানব পালন করেছেন। রক্তের বিকল্প এখনো তৈরি করতে পারি পৃথিবী। বিকল্প হচ্ছে আজকের যে মানবতা বা মানবীয় দৃষ্টিভঙ্গি, এটাই হচ্ছে মানুষের জন্য করা হচ্ছে বিকল্প। কাজে আমি আরো দীর্ঘদিন আমার প্রোগ্রাম আছে, আমাদের মানে সভাপতি উনি অনুষ্ঠানে যাবেন, প্রোগ্রামে যাবেন। কাজে আবারও সকলকে ধন্যবাদ দিয়ে বিশেষ করে 2 নম্বরতে মাননীয় সভানেত্রী সকল যারা কার্যকর্তারা আছে, যারা কার্যকর্তা এবং যারা এই এলাকার যারা গুণীজনেরা উপস্থিত আছেন, প্রত্যেকের সহযোগিতা এবং যারা আমার স্বাস্থ্য ডাক্তারবাবু স্বাস্থ্য কর্মীরা যা এই রক্তদান উৎসবে অংশগ্রহণ করে রক্ত সাহায্য করতে তাদের ধন্যবাদ জানিয়ে আবারও যারা মঞ্চে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে রক্তদান মহদানকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময় সরকারি বেসরকারি বিভিন্ন সামাজিক সংস্থা এবং ব্যক্তিগত উদ্যোগও রক্তদান বা রক্তদান করা হয়েছে। তো আমি প্রথমে এরা বলেছে যে এটা একটা নতুন ভাবনা যে বুথ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা। আমরা গ্রহণ করতে ওয়ার্ডে বিধানসভা মন্ডল থেকে আমরা করেছি, আমি নিজেও প্রথম অনুষ্ঠানে যেটা বুথ থেকে একটা চিন্তা ভাবনা খুবই আদর জানাই। রক্ত দেওয়ার বিষয় নির্বাচন প্রাককালে এবং নির্বাচনের পরবর্তী সময় আমাদের যে ব্লাড ব্যাংক বাকি সরকারি বেসরকারি ব্লাডকে স্বল্পতা দেখা দিল। আমাদের রাজ্যের জনগণ মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ সারা রাজ্যের কাছে বিভিন্ন বর্গের কাছে বিভিন্ন সংস্থা সংগঠনের কাছে আবেদন রেখেছিলেন রাজনৈতিক দল যে রপ্তানি এগিয়ে এসে এর যে যোগান এবং চাহিদার ভারসাম্য রক্ষা করে সেটা রক্তদান বা উৎসব। আমাদের মুখ্যমন্ত্রীর আবেদনে সারা দিয়ে আমাদের রাজ্যের সমস্ত প্রান্তকে ব্যাপক শক্তিগুণা সহিত রক্তদান উৎসব রক্ত শিবিরে আয়োজন করা হয়। তাই এবং হিসাবে এটা আমাদের সভাপতি আহ্বান রেখেছিলেন এটার দিকে সুন্দর চিন্তা এই দেশে এই রাজ্যে যখন মাননীয় মুখ্যমন্ত্রী এবং তরফ থেকে আবেদন মানুষ কিন্তু সত্তর সারা দেয় এখনো বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রক্তদান চলছে। আমাদের একটা দিন আমরা লক্ষ্য করেছি মাননীয় মুখ্যমন্ত্রী আবেদন করার সমস্ত বেড়ে গিয়েছে। আর কিছুটা করোনার সময় কথা বলছে এটা ভালো লাগে। একটা মাত্র রাজনৈতিক দল এই রাজ্যে আমি বলবো যেটা এদের মানুষের কাছে উপলব্ধি বা অনুভব যে তারা কোনো সময় কিন্তু আমরাই আমাদের ভারতীয় কার্যকরা কিন্তু মাটিকে সরকারের থেকে সরকারের নিয়ম মেনে সরকারের সহযোগিতা করে দিলে আমাদের এই দলের এই কার্যকর্তা আমরা অন্য রাজ্যে তখন পাইনি। বিপদে তাদেরকে রাজনৈতিক ভোট ছাড়া অন্য দলকে পাবে না। যেটা ভারতীয় জনতা পার্টির সেবা সংগঠন এটা কিন্তু প্রমাণ করে আমাদের রাজ্য সংগঠনে আমরা সেবা করি মানুষের সামাজিক দায়িত্ব নিয়ে আজকে রক্ত উৎসব যারা রক্তদানে অংশগ্রহণ করেছেন যারা রক্তদান তাদেরকে অনেক ধন্যবাদ। আমি বলবো তারা তাদের জীবনের শ্রেষ্ঠ কর্ম এবং মানব ধর্ম পালন করেছেন। রক্তের বিকল্প আমরা এখনো তৈরি করতে পারি পৃথিবীতে। রক্তের বিকল্পে আজকের মানবতা মানবিক যে দৃষ্টি এটাই হচ্ছে মানুষের জন্য মানুষের বিকল্প। কাজে আমি আলোচনা দিকে আমার একটা প্রোগ্রাম মাননীয় সভাপতি উনি একটা অনুষ্ঠান হবেন প্রোগ্রামে হবেন। আমি আবারও সকলকে সবার জানিয়ে বিশেষ করে 2 নম্বর বুথের মাননীয় সভানেত্রী যারা কার্যকর্তা আছে আমাদের যারা কার্যকর্তা এবং তারা এখানে এই এলাকার যারা প্রতীক গুণেরা উপস্থিত আছে প্রত্যেকের সহযোগিতা এবং যারা স্বাস্থ্য দপ্তরের ডাক্তারবাবু এবং স্বাস্থ্যকর্মীরা যারা রক্তদান উৎসবে অংশগ্রহণ করে রক্তদান সাহায্য তাদেরকে ধন্যবাদ দিয়ে আবারও যারা এখানে মঞ্চে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যখন সভাপতি 20 নম্বর বুথের সভাপতি যখন এই উদ্যোগ নিয়ে আমার কাছে যায় যে আমরা রক্তদান শিবির আমি প্রথমে একটু অবাক হয়ে যাই যে 2 নম্বর বুথ থেকে শুনি এই অর্গানাইজেশন করতে পারবে তা আমার একটু সন্দেহ ছিল। তো আমি আজ খুব অভিভূত হয়নি। আমি তোমাকে একদম ভগবানের কাছে প্রার্থনা করি তোমার দীর্ঘায়ু হোক এবং তুমি এইভাবেই কাজ সমাজের জন্য কাজ যাও। তোমার এই যে উদ্যোগ আমি সত্যি ইমপ্রেশন হয়েছি মাননীয় মেয়রও তার বক্তব্যের মাধ্যমে সেটা তুলে ধরেছেন। যাই হোক রক্তদান একটা মহদান
এই রক্তদানে যারা আমাদের সঙ্গে সহযোগিতা আছে আমি এদেরকে অসংখ্য ধন্যবাদ আছি এবং এই রক্তদাতাদের রক্ত সংগ্রহ করার জন্য যারা আমাদের স্বাস্থ্য বিভাগ কর্মচারীরা এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার পেশার বক্তব্য রাখার তলেই মাননীয় মেয়র সাহেবের প্রোগ্রাম রয়েছে। আমারও জনজাতি এলাকায় হেমারাতে একটা প্রোগ্রাম রয়েছে, কাজেই আমি বক্তব্য দিচ্ছি না, আমি শুধু মাননীয় মেয়র সাহেব যেহেতু এখানে পেয়েছি, তো মেয়র সাহেবের আমার একটা আবেদন থাকে এলাকাবাসী হিসাবে, আমাদের এই জায়গাটা জলপ্লাবন এলাকা। জানি প্রাক্তন মুখ্যমন্ত্রীও অনেক চেষ্টা চলেছে পর থেকে অনেকাই আমাদের নিজস্ব মুক্তি দেওয়ার জন্য আগরতলা পৌর নিগম ব্যবস্থা করেছেন, কিন্তু তার কিছু আরেকটু কিছু আমরা করতে পারি ফলে মনে হয় যে রাস্তা সম্পূর্ণ। তো আমি সহ আমাদের আগরতলা পৌর নিগমের 21 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর সহ মন্ডল সভাপতি এলাকার অভিভাবকরা মিলে আমরা কিছু কিছু জায়গায় আমরা ভিজিট করি। আমার মেয়র সাহেবের কাছে একটা আবেদন থাকে, একদিন যদি আমি ঘন্টার জন্য আমাদের কিছু সময় আপনার টেকনিক স্টাফদেরকে 2 ঘন্টা মেয়রের একটা জন্য আছে, তো টেকনিক স্টাফ নিয়ে কিছু কিছু সামান্য কিছু যদি রয়েছে সেগুলো যদি নিরসন করা যায় তাহলে এলাকার মানুষের সমস্যা সেই সমাধান হবে বলে আমি মনে করি। কারণ মানুষ আমাদের কাছে দেখুন সমাজ সেবা তো সবাই এই এলাকার যারা পূর্ববর্তী নাগরিকরা রয়েছে তারা থেকেই মানে এই সমাজ সেবার জন্য বিভিন্নভাবে এগিয়ে আসে। তো আমি অনেকেই ব্যক্তিগত চিনি, তারাও বিভিন্ন সমাজের বিভিন্ন অংশের মানুষকে জাগরণের জন্য তার পাশে দাঁড়ানোর জন্য বিভিন্ন আঙ্গিনায় ওনারা এগিয়ে আসেন। কাজে আমারও নৈতিক দায়িত্ব যেহেতু সুস্থ পরিবেশ, তো এই কারণে করার জন্য তাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আপনারা চেষ্টা আমাদের এই আগরতলা যারা নগরবাসী সুখ স্বাচ্ছন্দ্য তার জন্য অক্লান্ত করছেন। আমি চাইব যে আমরাও এই সরকার সহযোগী পাবে আমাদের এই এলাকার হয় সেদিকে আমরাও সহযোগিতা করবো। আমরা আলোচনা Thank you. Good job. আজকে প্রথম যে শোভাযাত্রা সেই শোভাযাত্রা আমাদের সামনের দিকে এগিয়ে যাচ্ছে।
বছর 10ই সেপ্টেম্বর 2023 সারা বিশ্ব আত্মহত্যা দিবসকে আমরা আমাদের ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটি ত্রিপুরা স্টেট ব্রাঞ্চ তরফ থেকে আমরাও এই দিবস গত কয়েক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি যে সুইসাইডের বা আত্মহত্যার যে গড় হার সেই দিক দিয়ে তুলনায় ত্রিপুরাও মানে যে আমাদের ন্যাশনাল অ্যাভারেজ যে আছে তার থেকে অনেক ঊর্ধ্বে। কারণ আমাদের যে 2023-এর যে এনসিআরবি রিপোর্টে সেই রিপোর্টে বলা হয়েছিল গড় এভারেজ ছিল 12, কিন্তু ত্রিপুরা রাজ্যে আমরা দেখতে পাচ্ছি 20.8 প্রায় পার লাখ পপুলেশনে, এবং যদি সুইসাইড রেট দেখেন তারপরে নিয়ার অ্যাবাউট 39%-এর ওপর। তো এটা অত্যন্ত উদ্বেগের বিষয়, কারণ আমরা জানাতে চাই সুইসাইড কোনো রোগ নয়, সুইসাইড কিন্তু বা আত্মহত্যা কোনো একটার প্রতিফলন, সে তো কোনো না কোনো কারণে করে থাকে, যেটাকে আমরা যদি সবাই মিলে চেষ্টা করি এবং ওদের সাথে কথা বলি তাহলে অনেকাংশেই আমরা এই আত্মহত্যার যে প্রবণতা সেগুলোকে আমরা কমিয়ে আনতে পারব। আর বিশেষত আমাদের যে উদ্দেশ্য থাকবে যারা যুবক যুবতী উঠতি বয়সী 15 থেকে 30 বছরের মধ্যে, কারণ তাদের আত্মহত্যার প্রবণতাটা অনেক বেশি, কারণ বিভিন্ন পারিপার্শ্বিক পরিস্থিতি আজকাল যে আমাদের যে একটা কম্পিটিটিভ লাইফ সেটাকে পূরণ করার জন্য তারা নানাভাবে চাপে থাকে, মানসিক বিভিন্ন সমস্যায় ভুগতে থাকেন। তো আপনারা সংকোচ করবেন না, লজ্জা করবেন না, যদি কেউ আশেপাশে থাকে সবাই মিলে যদি আমরা চেষ্টা করি তাহলেই আমরা আমাদের এই দিবস পালনের যে মূল উদ্দেশ্য সেটা সফল হবে। আর এবারের থিম হলো যে প্রতি বছরই WHO কোনো না কোনো থিম দিয়ে সেটা এই দিবসটি পালন করে থাকে। তো এবারের থিম হলো যে ক্রিয়েটিং হোপ থ্রু অ্যাকশন, কর্মের মাধ্যমে আশা তৈরি করা। তো আসুন আপনারা সবাই মিলে আমরা এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনাদের সবার সহযোগিতা চাইছি। নমস্কার, আমরা অনুগ্রহ হয়ে গেছে, আমরা এখন অনুষ্ঠানটা শুরু করতে চাই। আপনার নাম? আমি হলো ডক্টর প্রিয়জ্যোতি চাকমা, আমি অনারারি সেক্রেটারি ত্রিপুরা স্টেট ব্রাঞ্চ সাইকিয়াট্রিক সোসাইটি। ধন্যবাদ। সবাইকে নমস্কার। আজকে আমাদের অল ইন্ডিয়া সাইকিয়াট্রিক সোসাইটি ত্রিপুরা রাজ্য শাখা দ্বারা আয়োজিত বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উদযাপন উপলক্ষে একটি পদযাত্রার আয়োজন করা হয়েছে, এবং এই পদযাত্রাটি জনসাধারণকে সচেতন করার জন্য আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি যে দিকে দিকে এবং আমাদের এই ছোট্ট রাজ্য ত্রিপুরাতেও আত্মহত্যার প্রবণতা এমনভাবে বেড়ে গেছে এটা কোনো মতেই বিগত আগের দিনগুলির সঙ্গে তুলনা চলে না। তো আজকে এই শুভ একটা উদ্বোধন, এই উদ্বোধনে আমাকে আইএমএ বা অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশন ত্রিপুরা রাজ্য শাখার প্রেসিডেন্ট হিসাবে আমাকে ডাকার জন্য আমি নিজেকে খুব গর্বিত বোধ করছি, এবং এই শুভ অনুষ্ঠানটিতে থাকতে পারার জন্য নিজেকে খুবই গর্বিত মনে করছি। এবং আজকে এই অনুষ্ঠানে যে সমস্ত অন্যান্য সংস্থারাও মানে ততপ্রণোদিতভাবে এগিয়ে এসছেন, এই তাদের যে মানে নিজের আত্মপ্রেরণা, এটাও কিন্তু একটা জনসাধারণের সঙ্গে সংযোগ রাখার জন্য এবং জনসাধারণকে সচেতনতার দিকে এগিয়ে আনার জন্য যে একটা প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে সামনের দিকে যাতে আরো বড়ভাবে বড় আকারে সবার মধ্যে নিয়ে আসা যায়, সেই অংশগ্রহণ করার জন্য সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। তার সঙ্গে আজকে এই যে শুভ একটা চেষ্টা বা প্রেরণা, সেটাতে
সফল হয় এবং ইন্ডিয়ান সেক্রেটারি সোসাইটি ত্রিপুরা শাখার তরফ থেকে যে এই আয়োজন, সেই আয়োজন যাতে সুস্থভাবে সম্পন্ন হয় সেটাই আমি আশা রাখবো এবং জনসাধারণের সচেতনার দিকে যাতে সবাইকে এগিয়ে আসার জন্য অনুপ্রেরণা দেওয়া যায়, সেই জন্য চেষ্টা করা যায়, সেটা যাতে সামনের দিকেও আরও বড় আকারে করা হয় সেটার জন্য সবাইকে আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সর্বোপরি আমার প্রেস বা মিডিয়া বন্ধুদেরকে অনুরোধ থাকবো, আপনারাও কিন্তু জনসাধারণের সামনে তুলে ধরবেন যে আজকের দিনে যত প্রতিনিধি থাকুক, যত কি বলে বাধা বিপত্তি থাকুক, এই যে আত্মহত্যা করার যে প্রবণতা সেটাকে আমাদের একদম নির্মূল করতে হবে। সেই প্রচেষ্টার দিকে আমরা সবাই যাতে এগিয়ে যেতে পারি সেটা আমাদের অনুরোধ থাকবে আপনাদের তরফ থেকে যাতে জনসাধারণের সামনে তুলে ধরতে পারেন। সবাইকে নমস্কার, ভালো থাকুন। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা হাম্বাই গুরু মশলা। সম্পূর্ণ প্রাকৃতিক অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। অনেক বেড়ে গেছে। এইটা যেন স্যার 2023 থেকে যেন চালু হয়েছে। শারদীয় শুভেচ্ছা। তো আপনারা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন, আমি শুনেছি আপনারাও আমাদের তরফ থেকে অনেক কিছু বলা হয়েছে। তো ফাইনালি যে জিনিসটা এসে দাঁড়ালো, তো আমি 2-3টে পয়েন্টের উপর কথা বলছি যেগুলি ইন দ্য নাটশেল বলা যায়। প্রথমত পারমিশনের ক্ষেত্রে দেখুন কতগুলি বিষয় আছে। আপনারা জানেন কতগুলি আগেও আমাদের ইতিহাস আছে, কতগুলি প্যান্ডেল ভেঙে পড়েছে, কখনো কোনো ধরনের প্যান্ডেলের নিজে চাপাও পড়েছে। কিছুদিন আগে এসে আপনারা জানেন কৃষ্ণ মন্দিরে এখানে একটা ঘটনা ঘটেছে, সেটা পুরো ভেঙে পড়েছে। তো পারমিশন ফাইনালি আমরাই দিই, কারণ পুজোর সিরিয়াল মেনটেন থেকে আরম্ভ করে পুরো ডাটা যেটা আছে সেটা গভর্নমেন্টকে আমরাই পাঠাই। তো পাঠানোর আগে আমরা যেটা বলি, যেমন আপনার ইলেকট্রিসিটির ক্ষেত্রে আপনি কতটুকু আপনার পুজোর ডেকোরেশন অনুযায়ী বিদ্যুতের ইউনিটগুলি ভাগ করা হয়। আপনি 1000 ইউনিট বিদ্যুৎ না 2000 ইউনিট বিদ্যুৎ দেবেন, সেটা আপনার ডেকোরেশনের উপর হয়। সেটার উপর ইলেকট্রিক ডিপার্টমেন্ট আপনাদেরকে পয়সা সেভাবে ওরা চালান কেটে নেয় এবং পারমিশনও দিয়ে দেয়। সেই ক্ষেত্রে আমরা ওনাদেরকে বলতে পারবো না যে আপনারা সাথে সাথে দিয়ে দেবেন। সেখানে আপনাদের যাওয়া দরকার, আপনাদের সেই এস্টিমেট দেওয়া দরকার, আদারওয়াইজ ওরা এটা করতে পারবে না। হ্যাঁ, আপনাদের যাতে কাজটা যেন ত্বরান্বিত হয়, মানে আপনারা যাতে বারবার ঘুরতে না হয়, সেই ক্ষেত্রে আমরা সেন্ট্রালি সবার সাথে আমরা বিশেষ করে আমাদের এসপি সাহেব, ডিএম সাহেব, ওনাদের কাছে আমরা বলবো সমস্ত দপ্তরের আধিকারিক যারা আছে ওনাদেরকে যাতে স্পেশালি মেসেজ দেওয়া হয়, যাতে ওনারা আপনাদের ক্ষেত্রে যাতে আলাদা একটা সেল খুলে, দুর্গাপুজো পারমিশন সেল বলে খোলা থাকলে আপনাদেরকে ঘুরতে হবে না, এখানে পার্টিকুলার লোক বসে থাকলে আপনাদের কাজটা খুব দ্রুত হয়ে যাবে। সেক্ষেত্রে আমি আপনাদের কাছে আজকে অ্যাকচুয়ালি আসন্ন দুর্গাপূজা, যেটা আপনারা জানেন আগে দুর্গাপূজা শুরু হচ্ছে, তো দুর্গাপুজোর দিনগুলিতে যাতে শান্তিপূর্ণ পরিবেশ এবং মানুষ যাতে নিশ্চিন্তে পুজোগুলি দর্শন করতে পারে সেই জন্য একটা পরিকল্পনা, একটা প্রস্তুতি মিটিং ছিল। সেখানে আমরা আইন শৃঙ্খলা এবং বিভিন্ন ক্লাবের যে সমস্যাগুলি আছে সেগুলি আমরা শুনেছি। আমাদের তরফ থেকে যে কাজগুলি আমরা করে ওনাদেরকে সহযোগিতা করতে পারবো সেই প্রতিশ্রুতি আমরা দিয়েছি। এবং পুজো উপলক্ষে কিছু কিছু নিয়ম যেগুলি সমস্ত ক্লাবকে মানা উচিত সেগুলি আমরা বলেছি। নেশার দিকটা নিয়ে কি সেই ব্যাপারে আলোচনা হয়েছে। নেশার দিকটা নিয়ে ওনারা আমাদেরকে সহযোগিতা করবেন আর আমাদেরও সহযোগিতা থাকবে। এই পারমিশন নিয়ে অনেক কিছু সমস্যা আছে। পারমিশন নিয়ে ব্যাপারটা হচ্ছে বিভিন্ন দপ্তর থেকে এদের পারমিশন নিতে, ওনাদের বক্তব্য হচ্ছে বিভিন্ন দপ্তর থেকে পারমিশন না নিয়ে ওনারা এক জায়গা থেকে যদি পারমিশন নেন তাহলে কিন্তু বিষয়টা এইভাবে সম্ভব না, কারণ বিভিন্ন দপ্তর বিভিন্ন বিষয় নিয়ে পারমিশন নেয়। ইলেকট্রিসিটি নিয়ে, পিডব্লিউডি তার রাস্তা নিয়ে, ওয়াটার সাপ্লাইয়ের মধ্যে করে
এটা এইভাবে সম্ভব না। আমাদের কাজ হতে খুব সহজে, সেই জন্য আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলবো, এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কতটা ক্লাব রয়েছে আপনাদের পূর্ব থানা এলাকায়? পূর্ব থানা এলাকায় অলমোস্ট 100 এবং সে কতটা ক্লাব অংশগ্রহণ করেছে জানতে হবে, তবে নট লেস দেন 80। থ্যাংক ইউ। আমি একটা কোম্পানি যদি না শুনি নিলে আমি আমার এটা দিয়ে দ্রুত মানে ইনফরমেশনটা যাতে শেয়ার করতে পারে, যাতে ওই একজন বলেছে যে কুমারঘাটের নজর রাখবো, আমরা আছি, আপনারা আছেন, সবাই মিলে করতে হবে। যাতে ওইটা পুলিশ তো আপনাদের মিলে করতে হবে, এনফোর্স যাতে না করতে হয়। আমরা গতবার যেরকম এবং আপনাদের যাতে দুর্গাপূজার যাতে শুভ হয় এই আশা রাখি। নমস্কার। আমরা পূজার আগে চেষ্টা করবো জরুরি পরিষেবার যা যা দরকার হয় এরকম একটা লিস্ট তাদেরকে আমরা তাদের মোবাইলে আমরা এই যে আজকের এই আমাদের সবাই যারা জরুরি পরিষেবার নাম্বারগুলি যেমন ওসি, আউটপোস্ট, ওসি পুলিশ স্টেশন, আপনার অ্যাম্বুলেন্সের নাম্বার বা ফায়ার দপ্তরের নাম্বার, আমরা এগুলি সম্পাদক, সভাপতি বা এখানে যারা যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমরা হোয়াটসঅ্যাপ করে আমরা অল টাইম এখানে উপস্থিত আমরা পুলিশ প্রশাসনের সাহায্য পাবেন। আপনারা যেখানে ক্রাউড বেশি হয় এখানে পুলিশ এসেন্সির বুথ হবে, রামনগর সংঘের সামনে হয়, আপনার চিত্তরঞ্জনের এখানে হয়, জন্মপুরেও করি আমরা পুলিশ এসেন্সির। এগুলি তো সবসময় পুলিশ থাকবে হবে পুলিশ এসেন্সির বুথ। তাছাড়া আমরা আমাদের আজকে যে আপনারা সবাই করছি সময় আমরা পূর্ব থানাটাকে একটা ক্যাম্প বানাই, এখানে প্রচুর পুলিশ আছে। মহিলাদের উপর যেহেতু অনেক বেড়ে গেছে, এইটা যেন স্যার 2023 থেকে যেন চালু হয়েছে। শারদীয় শুভেচ্ছা। তো আপনারা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন, আমি শুনেছি আপনারাও আমাদের তরফ থেকে অনেক কিছু বলা হয়েছে। তো ফাইনালি যে জিনিসটা এসে দাঁড়ালো, তো আমি 2-3টে পয়েন্টের উপর কথা বলছি যেগুলি ইন দ্য নাটশেল বলা যায়। প্রথমত পারমিশনের ক্ষেত্রে দেখুন কতগুলি বিষয় আছে। আপনারা জানেন কতগুলি আগেও আমাদের ইতিহাস আছে, কতগুলি প্যান্ডেল ভেঙে পড়েছে, কখনো কোনো ধরনের প্যান্ডেলের নিজে চাপাও পড়েছে। কিছুদিন আগে এসে আপনারা জানেন কৃষ্ণ মন্দিরে এখানে একটা ঘটনা ঘটেছে, সেটা পুরো ভেঙে পড়েছে। তো পারমিশন ফাইনালি আমরাই দিই, কারণ পুজোর সিরিয়াল মেনটেন থেকে আরম্ভ করে পুরো ডাটা যেটা আছে সেটা গভর্নমেন্টকে আমরাই পাঠাই। তো পাঠানোর আগে আমরা যেটা বলি, যেমন আপনার ইলেকট্রিসিটির ক্ষেত্রে আপনি কতটুকু আপনার পুজোর ডেকোরেশন অনুযায়ী বিদ্যুতের ইউনিটগুলি ভাগ করা হয়। আপনি 1000 ইউনিট বিদ্যুৎ না 2000 ইউনিট বিদ্যুৎ দেবে, সেটা আপনার ডেকোরেশনের উপর হয়। সেটার উপর ইলেকট্রিক ডিপার্টমেন্ট আপনাদেরকে পয়সা সেভাবে ওরা চালান কেটে নেয় এবং পারমিশনও দিয়ে দেয়। সেই ক্ষেত্রে আমরা ওনাদেরকে বলতে পারবো না যে আপনারা সাথে সাথে দিয়ে দেবেন, সেখানে আপনাদের যাওয়া দরকার, আপনাদের সেই এস্টিমেট দেওয়া দরকার, আদারওয়াইজ ওরা এটা করতে পারবে না। হ্যাঁ, আপনাদের যাতে কাজটা যেন ত্বরান্বিত হয়, মানে আপনারা যাতে বারবার ঘুরতে না হয়, সেই ক্ষেত্রে আমরা সেন্ট্রালি সবার সাথে আমরা বিশেষ করে আমাদের এসপি সাহেব, ডিএম সাহেব, ওনাদের কাছে আমরা বলবো সমস্ত দপ্তরের অধিকারী যারা আছে ওনাদেরকে যাতে স্পেশালি মেসেজ দেওয়া হয়, যাতে ওনারা আপনাদের ক্ষেত্রে যাতে আলাদা একটা সেল খুলে, দুর্গাপুজো পারমিশন সেল বলে খোলা থাকলে আপনাদেরকে ঘুরতে হবে না, এখানে পার্টিকুলার লোক বসে থাকলে আপনাদের কাজটা খুব দ্রুত হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমি আপনাদের কাছে আজকে অ্যাকচুয়ালি আসন্ন দুর্গাপূজা, যেটা আপনারা জানেন আগে দুর্গাপূজা শুরু হচ্ছে, তো দুর্গাপূজার দিনগুলোতে
পরিকল্পনা রয়েছে? সর্বপ্রথমেই আপনাদের সংবাদ মাধ্যমের সবাইকে আমি আগাম শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি ভারতরত্ন সংঘের পক্ষ থেকে। তাছাড়া ত্রিপুরাবাসীকে শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা ও আমাদের ভারতরত্ন সংঘে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা প্রত্যেক বছরই ভারতরত্ন সংঘ দুর্গাপূজার সময় কিছু না কিছু একটা অভিনত্ব করে থাকি। ত্রিপুরা রাজ্যের জনগণ কিছু একটা ভালো দেখতে পায়। সেই জন্য আমরা প্রত্যেক বছরই ভারতবর্ষের কোনো না কোনো সনাতন ধর্মের উপরে, আমরা হিন্দু ধর্মের উপরে কোনো দেবদেবীদের মন্দির এখানে উপস্থাপন করি। এইবার আমরা গুজরাটের নীলকণ্ঠ ধাম যে মন্দিরটা আছে ওই মন্দিরের আদলে আমরা এখানে মণ্ডপ তৈরি করছি। বাজেটটা কি রয়েছে মূর্তি এবং প্যান্ডেলের শিল্পীরা কোথায়? প্রথমত বাজেটটা হচ্ছে আমাদের, দেখুন আমাদের বাজেটটা সীমাবদ্ধ থাকে না, কারণ বাজেটটা উপর নিচে হয়, কারণ আমাদের নিজস্ব অনেক মালপত্র আছে। যেমন লাইট অ্যান্ড সাউন্ড সিস্টেম আমাদের ক্লাবের নিজস্ব রয়েছে। তাছাড়া আমাদের প্রত্যেক বছর আমরা যে দুর্গাপুজো করি ওইখান থেকে আমরা বিভিন্ন কাঠ, বাঁশ, আসবাবপত্র, স্টিলের, লোহার সিট ওইগুলি আমরা স্টোর করে রাখি। সেই জন্য আমরা প্রত্যেক বছরই গত বছরটা এই বছর ইউজ করতে পারি। সেই জন্য আমাদের বাজেটটা অনেকটাই কম থাকে। তারপরে একটা বাজেট ধরতে হয়, সেই জন্য আমরা এবার যে 30-35 লাখ টাকার মধ্যে আমাদের বাজেটটা সীমাবদ্ধ রাখছি। আমাদের যে মণ্ডপটা করছে ওইটা নবদ্বীপের শিল্পী ও আমাদের লোকাল শিল্পীরাও আছে। আমাদের প্রতিমা তৈরি করছে আমাদের ত্রিপুরা রাজ্যের আর্ট কলেজের প্রাক্তন ছাত্র জয়ন্ত দত্ত। উনি আমাদের প্রতিমা গত 2-3 বছর ধরে প্রতিমা তৈরি করছেন। আজকে আমাদের এই প্রেক্ষাগৃহে উপস্থিত আছেন আমাদের ক্লাবের অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান কৃষ্ণপদ সরকার মহোদয়, উপস্থিত আছেন ক্লাবের সভাপতি প্রদ্যুৎ চৌধুরী মহাশয়, উপস্থিত রয়েছেন আমাদের পুজো কমিটির প্রেসিডেন্ট, ক্লাবের ভাইস প্রেসিডেন্ট দীনেশ সরকার মহাশয়, উপস্থিত রয়েছেন আমাদের ক্লাবের জয়েন্ট সেক্রেটারি ও পুজো কমিটির সেক্রেটারি রাজু বর্মন, উপস্থিত রয়েছেন ক্লাবের জয়েন্ট সেক্রেটারি সুকান্ত গুপ্ত, উপস্থিত রয়েছেন ক্লাবের সহসভাপতি পুজো কমিটির সহসভাপতি শঙ্কর গুপ্ত মহাশয়, রয়েছেন ক্লাবের পুজো কমিটির সহসম্পাদক চন্দ্র চক্রবর্তী মহাশয়। আপনার নামটা? আমি প্রভাকর ঘোষ, ভারতরত্ন সংঘের সম্পাদক। মূর্তি অন্য ঘন বানানো হইতেছে। এই সাইডেও যাও, কয়েকজন এই সাইডেও যাও, এক লগে জড়ো। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা হাম্বাই গুরু মশলা। সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। আয়োজিত মিটিংয়ে মূলত কি বিষয়ের উপরে আলোচনা হয়? সর্বভারতীয় সেবা দলের বর্ষপূর্তি কর্মসূচি। এই
28শে ডিসেম্বর সেবা দলের বর্ষপূর্তি অনুষ্ঠান হবে। এই উপলক্ষে সর্বভারতীয় সেবা দলের সম্পাদক, উত্তর পূর্বাঞ্চলের ইনচার্জ চন্দন বড়ুয়া এবং ত্রিপুরা সেবা দলের ইনচার্জ সুকান্ত ভট্টাচার্য এরা এসেছেন। রাজ্য সেবা দলের আজকে এখানে সভা ছিল। এই সভায় সেবা দলের বর্ষপূর্তি কর্মসূচি এবং রাজ্যে সেবা দলের সংগঠনকে আরও ব্যাপকভাবে ঢেলে সাজিয়ে রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় সেবা দলের ক্যাডার তৈরি করে এই রাজ্যে সাধারণ মানুষের তাদের দৈনন্দিন সেবার কাজে তাদের সহযোগিতা করার লক্ষ্যে এবং রাজ্যের যে অগণতান্ত্রিক বাতাবরণ, মানুষের কথা বলার স্বাধীনতা, মানুষের কর্মসংস্থানের এবং এই রাজ্যে বিভিন্ন প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে যে অর্থনৈতিক দুর্নীতি, রেগা সহ নানা কাজে যেভাবে জনগণ উপেক্ষিত, এই বিষয়গুলি সামনে রেখে সেবাদল কর্মীরা প্রতিনিয়ত বিভিন্ন পঞ্চায়েতে, বিভিন্ন ভিলেজে তারা যাবে এবং জনগণকে সতর্ক করবে, জনগণকে নিয়ে আন্দোলনের মাধ্যমে তাদের অধিকার আদায় করবে। এটাই হলো মূল লক্ষ্য। একটা রেজিমেন্টেড ফোর্স, একটা ডিসিপ্লিন ফোর্স কিভাবে কংগ্রেস দলে তৈরি করে মানুষের কাজে লাগানো যায়, এটাই হলো সর্বভারতীয় সেবা দলের মূল লক্ষ্য। এই লক্ষ্যে আমাদের রাজ্য কাজ শুরু করেছে। লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় কমিটির বৈঠকে আপনি যাচ্ছেন, রাজ্যের ব্যাপারে কি বক্তব্য থাকবে আপনার? না, আমরা যেন এই রাজ্যে আগামী লোকসভা নির্বাচনে লড়াই করতে পারি এবং এই রাজ্যে বিজেপির যে জনগণের যে অনাস্থা, সাধারণ মানুষের যে বিজেপি বিমুখতা, এটাকে তুলে ধরে আগামী দিন লড়াইয়ে যেন আমরা কংগ্রেস দল এখানে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি, এই বিষয়গুলি নিয়ে আলোচনা হবে। এবং বর্তমান যে নির্বাচনে আমরা যেটা পরিলক্ষিত করেছি, দুটো বাই ইলেকশন, সারা দেশের চিত্র আর ত্রিপুরা রাজ্যের চিত্র হলো ভিন্ন। ত্রিপুরা রাজ্যে গণতান্ত্রিক উপায়ে নির্বাচন সংগঠিত করা এটা কোনোভাবেই সম্ভব হয় না। এর আগেও আমরা দেখেছি যে এই রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী উনি ভোটে দাঁড়িয়ে ওনার নির্বাচনী এলাকায় বহিরাগতদের প্রবেশ করিয়ে কিভাবে মানুষের ভোট লুট করে নির্বাচনে জয়লাভ করেছে। বিগত দুটি উপনির্বাচনও আমরা দেখলাম নির্বাচনকে প্রহসনে পরিণত করে তারা এই নির্বাচনে জয়লাভ সূচিত করেছে। এটা কোনোভাবেই ফলাফল হতে পারে না যে 6 মাস আগে যেখানে একটা বিধানসভা আসনে 5,000 ভোটে যারা হেরেছে, আজকে সেই বিধানসভাতে বিরোধী ক্যান্ডিডেট বা প্রতিদ্বন্দ্বী ক্যান্ডিডেট 5,000ও ভোট পায়নি। এটা জনগণের এত বড় তাদের অধিকার খর্ব করা বা তাদের গণতান্ত্রিক রায়কে উপেক্ষিত করা, এটা চরম শিক্ষা তারা পাবে। তবে আমি বলবো যে নির্বাচনে লড়াই করতে গেলে একটু নিজেদেরকে সক্রিয় করে লড়াইয়ের ময়দানে থাকতে হবে। যারা শুধু লড়াইয়ের জন্য লড়াইয়ের ময়দানে থাকতে চান, এটা কিন্তু ঠিক হবে। আমরা ইন্ডিয়া জোটকে শক্তিশালী করার লক্ষ্যে ত্যাগ করেছি, কিন্তু এটা বারবার আপনি কি বলতে চাইছেন যে বামফ্রন্ট সেইভাবে লড়াই করতে পারেনি উপনির্বাচনে? লড়াইটা আরো বেশি সংঘবদ্ধ হওয়া উচিত ছিল, সবাইকে নিয়ে লড়াইয়ের ময়দানে থাকা উচিত ছিল। বিশিষ্ট সমাজসেবক
সপরিবারে সব বন্ধু বান্ধব উপস্থিত আমাদের অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের জনপ্রিয় কাউন্সিলর, আমাদের মধ্যে আরো যিনি এখন অতিথি এখানে উপস্থিত থাকার কথা। আমরা এখানে আমাদের আজকের এই অনুষ্ঠান প্রক্রিয়া আসেন প্রতিযোগিতায় 3 নং ওয়ার্ডের উদ্যোগে মাননীয় যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতায় অতিথি হিসাবে আমাদের কাছে উপস্থিত আজকের এই সভা, এই মনসামঙ্গল। আজকের এই অনুষ্ঠানের শুরুতে আমি এই স্বাগত আলোচনা রাখার জন্য আমাদের 3 নং ওয়ার্ডের রাখার জন্য অনুরোধ রাখছি। সবাইকে মনসামঙ্গল প্রতিযোগিতা, সেই মনসামঙ্গল প্রতিযোগিতায় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পৌর নিগমের 3 নং ওয়ার্ড অন্তর্ভুক্ত এবং এই ওয়ার্ডের যিনি আপনাদের দ্বারা নির্বাচিত আশীর্বাদ যিনি করেছেন তাকে সেই জগদীশ দাস আমাদের এমএসি মেম্বার, ওনার উদ্যোগে যে মনসামঙ্গল প্রতিযোগিতা অনুষ্ঠান আজকে শুরু হয়েছে, আমি সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানে আমি বললাম যিনি উদ্যোক্তা, আমার সাথী আগরতলা পৌর নিগমের এমআইসি সদস্য, আপনাদের সকলের প্রিয় শ্রী জগদীশ দাস মহোদয় মঞ্চে আছেন। জগদীশবাবুকে ধন্যবাদ জানাই এই কারণে, জগদীশবাবুকে আপনারা নির্বাচিত করেছেন, আশীর্বাদ করছেন কাজ করার জন্য। কি কাজ করবেন? রাস্তা, ট্রেন, নিকাশি ব্যবস্থা, আলোর ব্যবস্থা, আপনাদের বিভিন্ন সমস্যাগুলি বা চাহিদাগুলি বা যেগুলি আপনারা চাইছেন সেগুলি করার জন্য। কিন্তু জগদীশবাবু আমি অনেকগুলি প্রোগ্রামে এসেছি, এটা একটা অভিনব প্রোগ্রাম আমি বলবো, এই প্রথমবার এটা করেছে যে সিস্টেমের বাইরে গিয়ে অন্য মানুষের যে অন্য বোনদের মাদের যে আরো চাহিদা আছে এটা অনুধাবন করেছেন, যেটা মনসামঙ্গল প্রতিযোগিতা কাজ উনি করছেন। আমার আগরতলা আমাদের 11টা ওয়ার্ডের মধ্যে জগদীশবাবু অনেক বেশি কাজ করছেন, অনেক বেশি প্রোগ্রাম হয় এবং অনেক বেশি দায়িত্ববান। প্রতিদিনই আমাদের সঙ্গে অফিসে যান, যোগাযোগ করেন, চেষ্টা করেন বিভিন্ন পর্যায়ে, শুধু আগরতলা পৌর নিগমে না। আমার যতটা জানা আছে এই এলাকার মধ্যে প্রায় 5 কোটি টাকার উপর কাজ হয়েছে বিভিন্ন দপ্তর, পৌর নিগমের না, পিডব্লিউডি, নবায়ন দপ্তর, এমএলএ, এমপি ফান্ড উনি চেষ্টা করে আপনাদের সমস্যার সমাধান করার জন্য। পাশাপাশি এটাও লক্ষ্য রেখেছে যে আমাদের এছাড়াও কিছু আমাদের মনের খোরাক আছে, যারা আমরা ধর্মবান, যারা হিন্দু সনাতন ধর্মকে বাঁচিয়ে রাখার আমরা চেষ্টা করছি, কারণ এই দেশকে এখানে চক্রান্ত চলছে, হিন্দু ধর্ম সনাতন ধর্মের আক্রমণ হওয়ার চেষ্টা করছে, ধর্মকে সনাতন ধর্মকে বিনষ্ট করার একটা প্রক্রিয়া শুরু হয়েছে। তার থেকে রক্ষা করতে হলে এই ধরনের অনুষ্ঠান প্রতিটি এলাকা, প্রতিটি পাড়ায় মহল্লায় করতে হবে। আমাদের হিন্দু সনাতন ধর্ম থেকে একত্রিত করতে হবে, যাতে কোনো চক্রান্ত আমাদের মধ্যে, ঐক্যের মধ্যে, সম্প্রীতির মধ্যে, সম্প্রদায়ের মধ্যে বিভেদ করতে না পারে। তাই এই ধরনের মনসামঙ্গল প্রতিযোগিতা, কারণ মনসামঙ্গল, মনসা মা মনসা আমাদের রাজ্যে অনেকখানে পূজিত হয়। আমরা ধার্মিক, আমরা ধর্মপ্রিয় মানুষ যারা, আমরা হিন্দু ধর্ম যারা যুক্ত আছি, তারা কিন্তু প্রতি বাড়িতে পুজো করতে না পারলেও কিন্তু পাঠ করানো 1 মাস ব্যাপী একটা অনুষ্ঠান হয় প্রতি বাড়িতে। এটা একটা কিন্তু শুধু প্রতীকী পুজো বলবো না, এই মায়ের আরাধনার মাধ্যমে আমাদের মধ্যে সম্প্রীতি বাড়ে। যখন আমরা দেখি, আমার আগরতলা, আমার পাড়ার রামনগর দেখি, বিভিন্ন জায়গা থেকে 1 মাসের মধ্যে যখন মনসা পাঠ শুরু হয় মনসামঙ্গলের, তখন দেখি বিভিন্ন জায়গায় অটো করে, গাড়ি করে, বিভিন্ন প্রান্ত থেকে অন্যান্য যখন জিজ্ঞেস করি গিরিনিয়া, কোথাও বলে যে রানীবাজার, কোথাও মোহনপুর, এই মা বোনেরা এসে আমাদের রামনগর, কৃষ্ণনগর, জয়নগরে তারা কিন্তু পুজো পাঠ করে যায়। কারণ তাদের মধ্যে কিন্তু আমাদের সম্পর্ক ছিল। আজকে যারা মনসা মঙ্গলে অংশগ্রহণ করবেন তারা বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় থাকেন, কিন্তু আজকে কিন্তু আমরা সবাই একত্রিত মত বিনিময় করবো এবং নিজেদের আচার আচরণ কথাবার্তা বলবো। তাতে কি হয়, আমাদের মনের যেমন একটা আনন্দ বৃদ্ধি পায়, পাশাপাশি আমাদের ধর্মকে শক্তিশালী করার জন্য আমাদের যেগুলি ছোট ছোট ভুল ভ্রান্তি বা কি করা উচিত, এটা কিন্তু আলোচনার মাধ্যমে হয়।
কাজে এই ধরনের অনুষ্ঠান আগামী দিন আছে প্রথমবার করেছেন জগদীশবাবু, আমি বিশ্বাস করব মায়ের আশীর্বাদ থাকবে, আগামী দিন আরো বড় করে ব্যাপকভাবে আপনারা করবেন। আমি চাইবো সমাজের প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি মানুষের এই চাহিদা, সবার এক চাহিদা না, অনেকে যারা ধর্মের সঙ্গে যুক্ত আছেন বা পুজো অর্চনা থাকেন, মা বোনেরা অত্যন্ত জগদীশবাবুকে আশীর্বাদ করবেন, আপনাদেরকে আশীর্বাদ যারা এটা করেছেন তাদের মনে খোরাক আপনারা উপলব্ধি করে তাদেরকে দিয়েছে। কাজে প্রত্যেকটি মানুষের অনেক অনেক চাহিদা সব দিকে থাকে, কারোর ধর্মের দিকে, কারোর কর্মের দিকে। আমাদের একমাত্র দেশ, বিশেষ করে বলবো নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যখন কেন্দ্রীয় সরকার 2014 থেকে শুরু হয়েছে এবং আমাদের এখানে বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর ধর্ম যার ধর্ম করার একটা মহৎ তুলিয়েছে। দেখবেন আমরা অনেকে বলে এই সরকার আসার পর 2018-তে গণেশ পূজা বেড়ে গেছে, এবার তো প্রতি পাড়ায় ক্লাবই হচ্ছে। এটাতে বলা যায় রাজ্যের শান্তি আছে, শৃঙ্খলা আছে, অর্থ উপার্জন আছে, মানুষ শান্তিতে আছে বলে পুজো করতে পারে। আগে তো আমরা ছিলাম কেন পুজো করতে পারলাম না, পরিবেশ ছিল। এখন মানুষ তার মনের মতো কাজ করতে পারে, ধর্ম কর্ম যা যেটা ইচ্ছা। কাজে এটাই আমরা চাইবো এই সব পূজা অর্চনার মাধ্যমে সনাতন হিন্দু ধর্মের সমস্ত ব্যবস্থাকে বাঁচিয়ে রাখা, সুদৃঢ় করা, সমৃদ্ধ করা, পাশাপাশি এই এলাকার মানুষের সকলকে নিয়ে শান্তি থাকার জন্য পূজা অর্চনা ধর্মীয় অনুষ্ঠান করা মঙ্গলার্থে। আমি বলবো জগদীশবাবু ওনারা নিজের জন্য করেননি, আপনারা যারা আয়োজক তারা আপনাদের নিজের জন্য করেন, আপনারা সার্বিক এই এলাকার সর্ব মানুষের মঙ্গলের কামনায় এই অনুষ্ঠান করছেন। সকলকে অনেক উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবক সেমিকোনা মহোদয়। তো এখানে আপনারা সপরিবারে সব বন্ধু বান্ধব উপস্থিত আমাদের অনুষ্ঠানে। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা হাম্বাই গুরু মশলা। সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। সচিব মিস্টার দীপেন্দ্র দত্ত মহাশয়, এছাড়া অন্যান্য মেম্বারগণ, অন্যান্য এই ব্যস্ততার মধ্যেও আজকের যে এক্সিকিউটিভ কমিটির মিটিং ত্রিপুরা যোগা অ্যাসোসিয়েশনের, তাতে সবাই আসার জন্য। আর পুরো ব্যাপারটা আমাদের সংস্থার সচিব মহাশয় খুব বিস্তৃতভাবে সুন্দরভাবে বলেছেন। আমরা চাইছিলাম ত্রিপুরা রাজ্যে যোগাকে আরও ছড়িয়ে দেওয়ার জন্য এবং শুধু এটাকে আগরতলা কেন্দ্রিক না রাখার জন্য। এবং বিগত দিনেও দেখা গেছে আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আমরা চ্যাম্পিয়ন যোগা খেলোয়াড়দের পেয়েছি। সুতরাং যোগাকে পপুলার করার জন্য যোগা অ্যাসোসিয়েশনের একটা প্রয়াস শুধু আগরতলা কেন্দ্রিক পুরো ব্যাপারটাকে না রেখে এটাকে যদি রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়া যায়। বিগত 2 বছরের যে স্টেটমেন্ট সেটা আমরা যেভাবে জানালেন সচিব, সেটা আমরা আগরতলাতে করেছিলাম। এগিয়ে চলো সংঘকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, তারা আমাদের পাশে দাঁড়িয়েছিলেন, সাহায্য করেছিলেন। এই বছর আমরা চেষ্টা করছি যে এটাকে যদি আগরতলার বাইরে কোথাও নিয়ে যাওয়া যায়। অলরেডি সাবরুম তাদের ইচ্ছাপত্র, ইচ্ছের কথা আমাদেরকে জানিয়েছেন। আজকে সবাই মিলে আমরা আলোচনা করব, যদি সবাই সম্মত হয়, কমিটি যদি সম্মত হয়, তাহলে হয়তোবা সাবরুম বা ত্রিপুরা রাজ্যের অন্য কোথাও এইবারে স্টেটমেন্ট করার একটা ইচ্ছে। আর আজকের মিটিংয়ের একটা বিষয় যেটাকে সামনে রেখে আমরা সবাই একত্রিত হয়েছি, যে ত্রিপুরা রাজ্যের যোগার যে ঐতিহ্য সেটা অত্যন্ত পুরনো এবং যেরকম বিশুদা পাশে বসে রয়েছেন, নিরঞ্জনবাবু রয়েছেন, বা যারা এখানে সবাই আছেন তারা প্রত্যেকেই স্বক্ষেত্রে যোগাকে নিয়ে প্রচুর কাজ করেছেন এবং ত্রিপুরার কে ভারতবর্ষের মানচিত্রে পরিচিত করেছেন। বিগত বছরগুলিতে আইদার আমরা চ্যাম্পিয়ন বা রানার্স হয়েছি। এই বছরও আমরা চাইব যে আমরা যাতে
ন্যাশনাল মিটে আমরা যাতে চ্যাম্পিয়ন হতে পারি, আমরা যাতে ভালো রেজাল্ট করতে পারি, সেরা যাতে ত্রিপুরা রাজ্য থেকেই হয়, সেই বিষয়ে নজর রাখতে গিয়ে আমাদের হয়তোবা আমাদের যে ডিস্ট্রিক্ট লেভেল মিট বা স্টেট লেভেল মিটগুলোকে একটু আগে করে নেওয়া, এবং তার ফলে আমরা একটা হয়তোবা একটা কোচিং ক্যাম্প বা ট্রেনিং আমরা নিজেদের মধ্যে রাখতে পারবো, যাতে করে আধুনিক যে নিয়ম কানুনগুলো যোগাতে এসে গেছে সেই মতো করে আমাদের খেলোয়াড়রা প্রস্তুত হতে পারে এবং তারা যাতে ভালো রেজাল্ট করতে পারে। আমরা আমাদের এই প্রিয় চ্যানেলের মাধ্যমে সবার কাছে এই শুভেচ্ছা চাইব যাতে তারা সবাই আমাদের এই যোগা খেলোয়াড়দের পাশে থাকেন বা এই প্রয়াসের পাশে থাকেন, যাতে করে ত্রিপুরা রাজ্যের যে যোগার যে ইতিহাস বা ঐতিহ্য সেটা যাতে বর্তমানেও বজায় থাকে এবং ভবিষ্যতে চলতে থাকে। যারা এসছেন আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে তাদেরকে আবারও স্বাগত জানাই আজকের এই মতামত বা বিনিময়ের জায়গাতে, এবং আমাদের এই চ্যানেলের মাধ্যমে সবাইকে ধন্যবাদ জানাবো বিগত বছরগুলিতে যেভাবে আমাদের পাশে ছিলেন। এই বছরও আপনারা একইভাবে পাশে থাকবেন যাতে করে আমাদের রাজ্য দল ন্যাশনাল মিটে গিয়ে ভালো ফল করতে পারে, ভালো রেজাল্ট করতে পারে। ধন্যবাদ। পক্ষ থেকে শ্রদ্ধা, ভালোবাসা এবং প্রণাম জানাচ্ছি। আমরা কোনো রেজাল্ট পাচ্ছি না, মাননীয় মুখ্যমন্ত্রী জবাব দাও। 3 বছর অতিক্রান্ত হওয়ার পরেও আমরা কোনো রেজাল্ট পাচ্ছি না, মাননীয় মুখ্যমন্ত্রী জবাব চাই। 3 মাস অতিক্রান্ত, এখনো মেরিট লিস্ট কেন? We want justice. 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 আমি একজন জেআরবিটি পরীক্ষার্থী, অনেকদিন হলো জেআরবিটি প্রসেস কমপ্লিট করে না। সি এর পরীক্ষা হয়েছে, সি এবং ডি এর থিওরি পরীক্ষা হয়েছে, সি এর ভাইবা হয়েছে, কিন্তু রেজাল্ট যাতে তার 2 বছর 9 মাসের উপর অতিক্রান্ত হয়ে যাচ্ছে, এটা প্রসেস কমপ্লিট করে না। আমরা অনেক মানসিক অবসাদে ভুগছি এবং অনেক কষ্ট পাচ্ছি। আমাদের যাতে চাকরি বাকরি হয়, আমরাও যাতে কিছু পাই। নতুন গভর্নমেন্ট আসার পর বেকাররা কিছুই পাচ্ছে না। ডি এর ইন্টারভিউ যাতে স্টার্ট করে, সি এর রেজাল্ট দিয়ে, এটাই চাই। জিআরবিটির প্রচেষ্টা যাতে তাড়াতাড়ি কমপ্লিট করে। আপনারা আজকে এখানে দাদা অসংখ্য ধন্যবাদ আমাদের আবার আপনার শোনার জন্য, আপনাদের আসার জন্য। দেখুন, আপনারা তো সবাই অবগত আছেন 2021-এর অগাস্ট মাসে আমাদের এক্সাম হয়েছে, ঠিক আছে। তারপর কেস হলো, অনেক লাল বাহানা, অনেক কিছুর পরে নভেম্বর 2022-এ আমরা রেজাল্টটা পাইছি। তারপর ইন্টারভিউ শুরু হয়েছে গ্রুপ সির জন্য। ফাইনালি জুন 6, 2023 ইন্টারভিউ ফর গ্রুপ সি শেষ হয়েছে। গ্রুপ ডির ইন্টারভিউ এখনও বাকি। তো দেখুন, জুনের 6 তারিখ ইন্টারভিউ শেষ হওয়ার পরেও আজ অবধি আমরা মেরিট লিস্টটা পাইলাম। জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, আজকে 10 তারিখ, 3 মাস হয়ে গেছে। আমরা টিপিএসসি যে সময় ইন্টারভিউ শেষ হয় 1 মাসের মধ্যে মেরিট লিস্ট ডিক্লেয়ার করে দেয়, ম্যাক্স টু ম্যাক্স 1 মান্থ। আমাদের জিআরবিটির বেলায় অন্যরকম কেন? মাননীয় মুখ্যমন্ত্রী পরপর আমাদের রিপ্লাই দেয়, হঠাৎ, খুব সত্য। কিন্তু আমরা যে 3 মাস ধরে আমাদের যে রাতে ঘুম নেই, আমাদের যে দিন অতিবাহিত হচ্ছে না, আমরা যে কীরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে আমাদের দিন পার হচ্ছে, এটা কি মাননীয় মুখ্যমন্ত্রী উপলব্ধি করছেন? আমরা আমাদের যদি কেউ এই যে প্রতিনিয়ত ডিপ্রেশনের মধ্যে যাচ্ছে, যদি কেউ কোনো ভুল স্টেপ নিয়ে নেয়, ঠিক আছে, কারণ মানসিক অবসাদের মধ্য দিয়ে মানুষ অনেক কিছু করতে পারে, তাহলে এর দায়িত্বটা কে নেবে? ঠিক আছে। তাহলে তারপর দেখুন, আমরা একটা শুনেছিলাম অগস্ট মাসের থেকে গ্রুপ ডির ইন্টারভিউ শুরু হবে, তার জন্য কিন্তু একটা উপনির্বাচন এসে গেল, ঠিক আছে। যা 1 মাসে উপনির্বাচন শেষ হয়েছে, 1 মাসের রেজাল্টও পায় না।
আমাদের মানে পরীক্ষার বেলায় আমাদের এক্সামের বেলায় তো এরকম না 3 মাসও লাগতে পারে, 5 মাসও লাগতে পারে। আচ্ছা যাক, তো গ্রুপ ডি নভেম্বর, আচ্ছা জেআরবিটি প্রসেসটার যে সময়সীমা আছে নভেম্বর 2023-এ শেষ হওয়ার কথা। গ্রুপ ডি ইন্টারভিউ এখনও বাকি, আজকে সেপ্টেম্বর 10, ঠিক আছে, মাঝখানে পূজা আছে। তো গভর্নমেন্ট কি নভেম্বর মাসের মধ্যে ইন্টারভিউটা নিতে পারবে গ্রুপ ডি 15,000 ক্যান্ডিডেট, নাকি আবার এক্সটেন্ড করবে? অলরেডি 2বার এক্সটেন্ড করার পরেও গভর্নমেন্ট কি পারবে এটার মধ্যে সময়টার মধ্যে শেষ করতে? আচ্ছা যাক, তো গভর্নমেন্টের কাছে তবুও আমরা রিকোয়েস্ট করবো, আপনারা চাইলে সব কিছু করতে পারেন, এই সময়সীমার মধ্যে এটা শেষ করে গ্রুপ ডি ইন্টারভিউ শেষ করে গ্রুপ সি মেরিট লিস্ট ইমিডিয়েট দেওয়া দরকার, কারণ আমাদের সিচুয়েশনটা অনেক খারাপ পজিশনে আছে স্যার। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আওয়ার সিচুয়েশন বিকজ ইটস সিরিয়াস। অ্যান্ড গ্রুপ ডি ইন্টারভিউটা যাতে এই যতটুকু সময় আছে এর মধ্যে মিশন মোডে, আমাদের গভর্নমেন্ট মিশন মোডে অনেক কিছু করতে পারে, ঠিক আছে, অনেক কিছু করতে পারে। আমরা এটা উপলব্ধি করছিও রিসেন্টলি, অনেক কাজ হয়েছে আমাদের ত্রিপুরায় মিশন মোডে। তাহলে কেন একটা ইন্টারভিউ সম্ভব হবে না? অবশ্যই সম্ভব, ঠিক আছে। তো এটা নেন স্যার, এই 4,910টা পোস্ট আপনারা যে ডিক্লেয়ার করছেন, অবশ্যই আমাদের এক্স সিএম মাননীয় বিপ্লব কুমার দেব উনি এটাকে অনেক মানে যুবকদের প্রতি যে ওনার কতটুকু একটা মানে সহানুভূতি অবশ্যই আছে, ওটা ওনার এই ড্রাইভটা থেকে আমরা উপলব্ধি করতে পারছি। তো কিন্তু ঘটনার দুর্ভাগ্যের বিষয়টা এখনো এটা কমপ্লিট হয়নি, ঠিক আছে। তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানিক শাহ, হ্যাঁ, ওনাকে অ্যাকচুয়ালি আমরা অনেক শ্রদ্ধা করি। কেন? দেখুন, ওনার নামের আগে 2টা টাইটেল আছে, প্রফেসর। যে সময় আমরা শুনি না এই ওয়ার্ডটা, তখন আমাদের সব টিচারের কথা আমাদের মনে আসে, আমরা সব টিচারকে ফোন করি, ওই দিক থেকে আমরা ওনার প্রতি রেসপেক্ট, ঠিক আছে। তারপর আরেকটা টাইটেল আছে ওনার ডক্টর, সেম আমাদের জীবন বাঁচায় আমাদের ডক্টর, ওই দিকটাও ওনার প্রতি আমাদের অনেক রেসপেক্ট। তারপর লাস্ট বাট নট দ্য লিস্ট আমাদের সুপ্রিম হেড অফ দ্য স্টেট, দ্যাট ইজ দ্য সিএম পোস্ট, ঠিক আছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানিক শাহ হোল্ড করছে। তো ওটার প্রতি তো এক্সট্রিম রেসপেক্ট অবশ্যই আছে স্যার। কাইন্ডলি রিকোয়েস্ট ইউ, প্লিজ কমপ্লিট দিস 4,910 posts. It actually very important for our state economy. Thank you. মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা, হাম্বাই গুরু মশলা। সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। না, তোমরা তো প্রথমবার তোলা হয়েছে, তারা গার্লসের কর্ণাটক যাচ্ছে। আজকে আমরা জার্সি টুরিডল অফিসিয়াতে আসছি এবং আমরা যারা যাচ্ছেন সবাইকে আমরা নিজেদের পক্ষে শুভেচ্ছা জানাই। আশা করি আমরা এবার ভালো রেজাল্ট করব, এই আশা নিয়েই আমাদের টিম যাচ্ছে, ভালো খেলবে এবং সবাই যাতে সুস্থ থাকে, সবাই খেলে সুস্থভাবে জয় নিয়ে যাতে ফিরে আসে, এটাই আমরা সবাই এসিতে পাঠাই দিচ্ছি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম টিএফের পক্ষ থেকে সবাইকে আমরা এসি কোচে পাঠাচ্ছি আমরা কর্ণাটকের বেলগাম। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা, হাম্বাই গুরু মশলা। সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। আমি পূর্বতনবাড়িতে থাকি। এটা আমি বানিয়েছি মেস্টিক্স দিয়ে, প্রায় 5,000টা মেস্টিক্স ইউজ হয়েছে এর মধ্যে।
এটা হলো আমাদের সদস্য প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির পোর্ট্রেট। এটা 14 ইঞ্চি উচ্চতাতে আর প্রস্থ হচ্ছে 11 ইঞ্চি। এটাকে বানাতে আমার প্রায় 20 দিন সময় লেগেছে। কিভাবে আপনার আসলো মাথায় বা খেয়াল আসলো যে এটা আঁকবেন বা মেস্টিক দিয়ে বানাবেন? এটা আমি মেস্টিক দিয়ে অনেক কিছু বানিয়েছি। তো এটা আমার তরফ থেকে সদস্য প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে একটা উপহার, ওনার জন্মদিন উপলক্ষে। তাই আমি নিজের হাতে ওনাকে এই জিনিসটা উপহার দিতে চাই। তাই সরকারের কাছেও আমার একটাই আবেদন, যাতে কোনো একটা কিছু করে, যাতে আমাকে প্রধানমন্ত্রীর সাথে একটু দেখা করিয়ে যাতে এই জিনিসটা আমি দিতে পারি, এই জিনিসটা একটু দেখতে। আপনার নাম? আমার নাম বিজয় দেবনাথ। এই জায়গাটার নাম? এটা পূর্ব চানমারি, আগরতলা, ত্রিপুরা ওয়েস্ট। রানীগঞ্জস্থিত রামকৃষ্ণ মিশন মঠ প্রতিষ্ঠার ক্ষেত্রে যে শিক্ষক দিবসের মতো আমরা এবার অনুরোধ করব আমাদের যারা মঞ্চে উপবিষ্ট আমাদের অতিথিবর্গ রয়েছে, প্রত্যেকে অনুরোধ করব আপনারা আমাদের অ্যাসোসিয়েশনকে আপনারা প্রদান করেছেন। মাননীয় সভাপতি শ্রী রাজেশ দত্ত মহোদয়, মঞ্চে আছেন তাদেরকে সম্বোধিত করা হয়েছে এই রাজ্যের বিশিষ্ট গুণীজনরা, বিশেষ করে এখানে ছাত্র পরেশ চন্দ্র চক্রবর্তী, প্রাক্তন যিনি প্রধান শিক্ষক ছিলেন। আমি ওনাকে অনেকদিন জানি, উনি রামকৃষ্ণ মিশনের রানী খামারের দায়িত্বে আছেন। আমি অনেকবার গিয়েছি, আমার আজকে সৌভাগ্য হয়েছে ওনার সান্নিধ্য পাওয়া। আছেন জগদীশ গঙ্গোত্রী, যিনি প্রফেসর, আমাদের কাছে সকলের পরিচিত বিশিষ্ট শিক্ষাবিদ। আছেন ধনঞ্জয় চৌধুরী, যিনি ত্রিপুরা মন্ত্রিসভা পর্ষদের মাননীয় সভাপতি। আছেন শ্রীমতী অনামিকা দেওয়ান মহোদয়া, প্রধান শিক্ষক কুমার পাড়া বিদ্যালয়ের। আজকে শিক্ষক দিবস উপলক্ষে এই ধরনের একটা অনুষ্ঠান করা হয়েছে। কারণ গত 5 সেপ্টেম্বর সারা দেশে, সারা রাজ্যে সহ সরকারি বেসরকারি বিভিন্ন বিদ্যালয় প্রতিষ্ঠান আমাদের ভারতবর্ষ পৃথিবীর বড় সর্বশ্রেষ্ঠ দার্শনিক, শিক্ষক, সমাজশাস্ত্র এবং আপন রাষ্ট্র ভারতবর্ষে ডক্টর রাধাকৃষ্ণের জন্মকে সামনে রেখে শিক্ষক দিবস পালন করা দেশে যত উৎসব দিবসে সারা রাজ্যের সঙ্গে উৎসব করা হয়েছে। উদ্দেশ্য এবার হচ্ছে শিক্ষক দিবসকে সামনে রেখে যেমন ডক্টর রাধাকৃষ্ণের সম্মান জানানোর পাশাপাশি শিক্ষা প্রসার, শিক্ষা সমৃদ্ধ করার জন্য যারা এই রাজ্যের মেয়েরা আছে, ধনীবেরিয়া, তাদেরকে সম্মানের জন্য এই করা হয় শিক্ষক দিবস। গতদিন আলোচনায় শিক্ষক দিবসকে সর্বদা রাধাকৃষ্ণ নিজেকে যখন ওনার জন্মদিন পালন করে, তার শিষ্যরা রক্ত দিয়েছিলেন। তিনি বলছিলেন, আমাকে সম্মান যদি আদর্শ শিক্ষককে সম্মান দেওয়া, আমার জমিটা দিবস পালন করা হয়, সেই হিসাবে শিক্ষক দিবস আমাদের রাজ্য হচ্ছে। তো আমি তাদেরকে ধন্যবাদ জানাই যারা এই টিচার ওয়েলফেয়ার
পারতো আমাদের রাজ্যে গুণী শিক্ষকরা, অধ্যাপক এবং তাদের একটা ভূমিকা আছে শিক্ষা প্রসারের ক্ষেত্রে। আমাদের দেশেও শিক্ষার ব্যবস্থাতে আমল করে শিক্ষার নীতি পাল্টিয়েছে। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন আমাদের সরকার গঠন করে, কেন্দ্রীয় সরকার শিক্ষার উপর সবচেয়ে জোর দিয়েছে। শিক্ষার নতুন কেন্দ্রীয় নীতি আমাদের রাজ্যেও বিজেপি সরকার সমস্ত বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে শিক্ষা। গুণমান শিক্ষাটা কোনো গভীর সিদ্ধান্ত আমাদের সরকার নেই, যার ফলে বর্তমান আগামী জন্মের যারা স্টুডেন্ট তাদের পক্ষে কিছু পাওয়ার বিষয় হয়ে গেছে। আজকে যারা শিক্ষকরা কিন্তু আপনারা ছাত্র ছিলেন, তখন ছাত্র অবস্থা শিক্ষা করতে কতটা কষ্টকর ছিল, আর যারা শিক্ষাটা আপনারা এখন কিংবা আগে যারা তারা শিক্ষার মধ্যে কতটা কষ্ট ছিল, যোগাযোগের ব্যবস্থা পরিকাঠামো অনেকে খুব প্রয়োগ করে তারা কিন্তু কৃতি সন্তান তত তৈরি করে আমাদের দেশ পৃথিবীতে সর্বত্র তারা ভালো জায়গায় আছে। রাজ্যের গর্ব অনেক শিক্ষা, কিন্তু এখন আমাদের পরিবর্তন যারা শিক্ষা যারা টিচার আছেন, এই শিক্ষক মাস্টার তারা শিক্ষাদান করে শিক্ষাকে তাদের শরীরে দেওয়ার ক্ষেত্রে উজাড় করে কিন্তু অনেক সুবিধাজনক এখন আছে। প্রতিটি পরিকাঠামো ব্যবস্থাপনা তৈরি হয়েছে, কিন্তু আপনি তার ছাত্রকে আপনার অন্য না করতে পারে সব সুযোগ সুবিধা এবং যারা স্টুডেন্ট আছে এখন রাজ্যে বা আমাদের আপনি বলবো এখন তো আগের মতো না, ব্যবহারটা এত আমাদের শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণ করতে তাদের সুযোগ আছে। শুধু মনোযোগ করে থাকতে হবে, সরকারকে তাদের থেকে সব নিতে হবে। তা আমাদের রাজ্যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আমি বলবো তাদের সার্বিকভাবে আরো যারা শিক্ষক আছেন, যারা উপস্থিত আছেন, তারা যারা আমাদের রাজ্যের পরিস্থিতি তৈরি করে, আমার মা আপনাদের অনেক পরিশ্রম আমাদের আমরা দেখি এখন আমাদের রেজাল্ট বা আমাদের স্টুডেন্ট তাদের মেধার বিকাশে একটা সুযোগ এসেছে, তাদের প্রকাশ করার জন্য আমরা সুস্থ করছি। আমার আশা থাকে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের সমস্ত যে নীতি বা সিলেট বা ব্যবস্থাপনাকে সামনে রেখে আপনারা আমাদের রাজ্যের ছাত্রছাত্রীদের তৈরি করছেন, আপনি আরো ভালো ভালো তৈরি করবেন, যারা আমাদের রাজ্যে রয়েছে হিসেবে পৃথিবীর সমস্ত জায়গায় তাদের সবাই উচিত হবে মান উন্নয়ন হবে। পাশাপাশি আমি বলবো সামাজিক আর্থিক সাহিত্যিক মানুষ তৈরি করা হয়েছে প্রযুক্তিবিদ্যার পাশাপাশি তাকে দায়িত্ব আপনাদের। এটা পেশার সঙ্গে বিভিন্ন অংশের মানুষ যুক্ত হয় পৃথিবীতে এসে রাজ্যে করে, কিন্তু শিক্ষা এই পেশাকে সবচেয়ে সম্মান আমরা জানি। শিক্ষারা যত যারা প্রতিষ্ঠানে প্রথমটা কিন্তু শিক্ষাতে তার যে যেটি লাগা সে নিজে প্রস্তুত করতে পারে এবং শিক্ষা দেশে বেশি শক্তিশালী দেশ এগিয়ে যাচ্ছে আমাদের নরেন্দ্র মোদীর নেতৃত্বে পৃথিবীতে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী। কাজে আমি বলবো এই শিক্ষা ব্যবস্থাকে আপনারা আরম্ভ করবেন, বিশ্বাস রক্ষার সাথে আছে এবং আমি বহু ছাত্রদের যারা আছে তাদেরকে জীবন লক্ষ্য থাকে রাষ্ট্রপতি হাজার দেশে না পৃথিবীর এবং আমাদের যারা গুণী যারা আমরা সম্মানিত করেছি, আমরা আমাদের নিজেরা সম্মানিত গর্ব করেছি। কাজে আমি এই অনুষ্ঠান আমি আরো ভালোভাবে রাত্রি শিশু প্রতিষ্ঠার ক্ষেত্রে যে শিক্ষক দিবসের আমাদের যারা অতিথি রয়েছে প্রতি অনুরোধ করবো প্রাণের
জাতীয় পুরস্কার প্রাপ্ত শিল্পা তথা আগরতলা নীলকুমার উচ্চতর মঞ্চে গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এখন অনুরোধ করি বিভাগের ভারপ্রাপ্ত শিক্ষক শ্রদ্ধেয় ডক্টর ধনঞ্জয় চৌধুরী মহোদয়কে অধ্যাপক আমাদের আজকের অনুষ্ঠানের উপস্থিত অতিথিবর্গ তথা সমস্ত গুণী শিক্ষক আহ্বান জানাই আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন শ্রদ্ধেয় মেয়র শ্রী মজুমদার মহোদয়কে। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা, হাম্বাই গুরু মশলা। সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। আমাদের পার্টি সিপিআইএম বিলোনিয়া মহকুমা কমিটি আজকে আমরা স্টেশনে বিক্ষোভ দেখিয়েছি এবং একই সঙ্গে আমরা স্টেশন মাস্টারের কাছে আমাদের প্রতিলিপি আমরা দিয়েছি। তিনি আমাদের কথা দিয়েছেন যে তিনি ফরওয়ার্ড করবেন আমাদের দাবিগুলো যুক্তিযুক্ত এবং তিনি একই সঙ্গে ব্যক্তিগতভাবে মনে করেন যে বিলোনিয়ায় স্টপেজ হওয়া দরকার এবং তিনি আমাদের কাছে প্রাথমিকভাবে এই স্বীকৃতি দিয়েছেন। এবং এর সঙ্গে সঙ্গে আমরা এই বিষয়টি আমাদের দক্ষিণ জেলার যিনি অধিকর্তা ডিএম সাহেব ওনাকে আমরা অবহিত করব এবং এসডিএম বিলোনিয়া ওনাকেও আমরা অবহিত করব। এই জায়গায় আমরা আজকে মেমোরান্ডাম দেওয়া আজকের এই বিক্ষোভের মধ্যে দিয়ে আমরা আন্দোলন করছে। যদি আমাদের দাবি সাম্প্রতিক সময়ে ঘোষণা না হয়, পূরণ না হয়, আরো বৃহত্তর আন্দোলন চলবে। একই সঙ্গে আমরা বলছি যে এটা বিলোনিয়াবাসীর স্বার্থ, এখানে কোনো সংকীর্ণ রাজনীতির সুযোগ নেই। সমস্ত দল মত নির্বিশেষে যারা যারা সমর্থন করেন তাদের সকলের সমর্থন নিয়ে আমরা আগামী দিনে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলব। সেখানে দল বা ঝান্ডা ব্যবহার করার প্রয়োজন আছে আমরা মনে করি না। মানুষের সাথে আমাদের লড়াই, মানুষের জন্য আমরা নিবেদিত এবং সেই কারণেই মানুষের স্বার্থ সবার আগে। বিলোনিয়া সহ এই দক্ষিণ জেলা এবং একই সঙ্গে আমাদের সোনামুড়া মহকুমার যাত্রীদের সুরক্ষার প্রশ্ন এবং তাদের সুবিধার প্রশ্নকে মাথায় রেখে কয়েক লক্ষ লোকের যে যোগাযোগের যে ব্যবস্থা, সেই ব্যবস্থা করবার জন্য আমরা এই ডেপুটেশনে মিলিত হয়েছিলাম এবং আমরা সৌহার্দ্যপূর্ণভাবে এই ডেপুটেশন আমরা দিয়েছি। আমাদের দুজন বিধায়ক আছে, আমাদের পার্টির জেলা সম্পাদক বাসুদেব মজুমদার এবং আমাদের বিলোনিয়ার বিশিষ্ট আইনজীবী এবং বর্ষিয়ান আইনজীবী জ্যোতির্ময় সোম, তাদেরকে নিয়ে আমরা এই প্রতিনিধি দলে ছিলাম এবং আমরা সেখানে দেখা করেছি। সকলেই সহ অন্যান্যরা আমরা আজকের যে কর্মসূচি শুরুতেই আমি সিপিআইএম মহকুমা সম্পাদক তাপস দত্তকে অনুরোধ করছি বিষয়গুলো করব। এই মেমোরান্ডাম আমরা দেব। আমরা সমস্ত অংশের বিলোনিয়াবাসীর কাছে আবেদন জানাচ্ছি যে লড়াই শুধুমাত্র বামপন্থীদের না, সিপিআইএম এর না, বাংলার সমস্ত স্টেজে সবাই যেমন পাবো তেমনি আমাদের জাতীয় সুরক্ষার
জন্য আগামী দিন গুরুত্ব বেড়েছে। বিলোনিয়া রেল স্টেশনের সমস্ত গুরুত্বকে উপলব্ধি করে এখানে দূরপাল্লার ট্রেনের স্টপেজ, একই সঙ্গে আরো একজোড়া ট্রেন যা চালু হওয়ার কথা ছিল চালু হয়নি তা দ্রুত চালু করা এবং একই সঙ্গে যাত্রীদের মান উন্নয়নের জন্য সমস্ত জায়গায় আরো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা, বগি বানানো, এই বিষয়গুলোকে যুক্ত করে এই লড়াইতে আগামী দিনে আপনারা থাকবেন। ট্রেন যখন আসবে আমাদের বিক্ষোভ চলবে এবং অ্যাসোসিয়েশনের আজকে পঞ্চম দ্বিবার্ষিক প্রতিনিধিত্বমূলক সম্মেলন। এই সম্মেলনে সমস্ত বিভাগীয় কমিটির পক্ষ থেকে আমাদের যে কার্যকরী কমিটি আছে সমস্ত মহকুমার আজকে তারা এখানে উপস্থিত হয়েছেন। এই প্রতিনিধিত্বমূলক সম্মেলনের মাধ্যমে আমরা আমাদের বিগত দিনের পুস্তক ব্যবসার যে সমস্যা, এই সমস্যা নিয়ে আলোচনা করি এবং এই সমস্যা থেকে কীভাবে উত্তরণ করা যায় এই সম্পর্কে বিষয়গুলো আলোচনা হবে। এই প্রসঙ্গে আপনারা প্রত্যেকে অবগত আছেন যে বিগত 2019 থেকে 2023-22 শিক্ষাবর্ষে এই দীর্ঘ 4-5 বছর রাজ্যের পুস্তক ব্যবসায়ী জগতে বা পুস্তক শিল্পে যে বিশাল চরম দুর্দিন, এই দুর্দিনের মধ্য দিয়ে এগিয়ে আজকে এই জায়গায় আমরা সমাগত হয়েছি। আমাদের চরম পরিস্থিতির মধ্য দিয়েও আমাদের প্রত্যেকটি সদস্য এই জীবিকাকে জীবনের ব্রত হিসেবে গ্রহণ করে এখন আঁকড়ে আছেন এবং সংগঠনের প্রতি গভীর শ্রদ্ধা ভালোবাসা রেখে দূর দূরান্ত থেকে ধর্মনগর থেকে কাঞ্চনপুর, সাবরুম থেকে কমলপুর প্রত্যেকে এখানে আজকে সমাগত। এই দুর্গম পরিস্থিতিকে কীভাবে কাটিয়ে ওঠা যায় আমাদের নিরন্তর প্রচেষ্টা চলছে। এই প্রচেষ্টার অঙ্গ হিসেবে আমরা বিগত যে সরকার ছিলেন সেই সরকারের প্রাক্তন মুখ্য শিক্ষামন্ত্রী ওনার নিকট আমরা বারবার আবেদন করেছিলাম আমাদের পুস্তক ব্যবসাকে গড়তে দিন, সরকার পুস্তক ব্যবসা বন্ধ করুন। আমাদের দাবিকে উনি প্রথমে স্বীকৃতি দিয়েছিলেন, মেনেছিলেন, কিন্তু কার্যক্ষেত্রে উনি আমাদেরকে নিজের প্রস্তাবকে নিজেই ফিরিয়ে নিয়েছেন। আমাদের দাবি মতো উনি কাজ করেননি এবং আমাদের সঙ্গে টাইম কিলিং করেছেন এবং মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছে আমরা 9 চিঠি দিয়েছি সাক্ষাৎকারের জন্য। তিনি আমাদের চিঠি কর্ণপাত করেননি, সৌজন্যবোধ দেখাননি। কিন্তু আশার আলো বর্তমান যিনি মুখ্যমন্ত্রী আছেন ওনার কাছে আমরা চিঠি দিয়েছি। চিঠি দেওয়ার পরিপ্রেক্ষিতে এবং 2বার আলোচনা হয়েছে এবং গত 18 জুলাই উনি আমাদের চিঠির পরিপ্রেক্ষিতে ওনার সরকারি দপ্তর আমাদের ডেকে নেন এবং দীর্ঘ বিস্তারিতভাবে আমাদের সুখ দুঃখের যে কাহিনী, বিগত দিনের যে আমাদের অভিজ্ঞতা
সমস্ত কিছু ওনার কাছে পরিবেশন করি, উনি শুনেন এবং তিনি আমাদের সঙ্গে সহমত পোষণ করেন এবং তিনি দেখবেন আশ্বাস দিয়েছেন। আমরা বিশ্বাস রাখি এবং মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি শ্রদ্ধা রেখে বলছি, উনি আমাদের এই রাজ্যের পুস্তক ব্যবসায়ীরা যারা আমাদের প্রায় 1700 মেম্বার আছেন এবং প্রায় 5000 পরিবার প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত আছেন, যাদের নুনান্তের পান্তাফুরায় এই অবস্থার মধ্য দিয়ে যাতে আর ভবিষ্যতে না কাটতে হয়। আপনি হাত লাগান না, হাত লাগান, উত্তম ধারাতে হাত ধরেন, ক্যামেরার দিকে চাইেন না, ক্যামেরা না। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। সকল অহংকার হে আমার, ডোবাও চোখের জলে। নিজের গড়িতে পরিবেশন করবেন সুরঙ্গীরা শিল্পবৃন্দ। শিল্পবৃন্দ রক্তদান শিবির আয়োজন করা হয়েছে। সেখানে আমাদের মুখ্যমন্ত্রী যাচ্ছেন আজকে এই মহতি অনুষ্ঠানে, তিনি মাননীয় উদ্বোধক তথা আমাদের সকলের প্রিয় এই রাজ্যের ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি সদ্য রাজীব ভট্টাচার্য মহোদয় মঞ্চে আছেন, যিনি কিছুক্ষণ আগে খুব সুন্দরভাবে আলোচনা রেখেছেন আজকের বিষয়বস্তুর উপর। আমাদের ভারতীয় জনতা পার্টির মুখপাত্র এবং ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের মাননীয় ভাইস চেয়ারপারসন শ্রীমতী অস্মিতা বণিক মহোদয়া মঞ্চে আছেন। এই এলাকার সকলের প্রিয় যিনি মণ্ডল সভাপতি আমাদের শ্রী চন্দ্রশেখর মহোদয় সহ রক্তদান মহোদয়কে সামনে রেখে এই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময় সরকারি বেসরকারি বিভিন্ন ক্লাব, সামাজিক সংস্থা এবং ব্যক্তিগত উদ্যোগও রক্তদান শিবির বা রক্ত মহোৎসব আয়োজন করা হয়েছে। তো আমি প্রথমে এরা আপনি বলেছেন যে এটা একটা নতুন ভাবনা যে বুথ লেভেল থেকে রক্তদান শিবিরের আয়োজন করা। আমরা সমস্ত ক্ষেত্রে ওয়ার্ড ক্ষেত্রে বিধানসভা কেন্দ্রিক মন্ডল ভিত্তিক আমরা করেছি, ওয়ার্ড ভিত্তিক বুথ ভিত্তিক কিন্তু আমি নিজেও প্রথম কোনো একটা অনুষ্ঠানে এসেছি যেটা বুথ ভিত্তিক একটা চিন্তা ভাবনা। এটা খুবই সাধুবাদ জানাই, কারণ রক্ত দেওয়ার বিষয়ে নির্বাচনের প্রাককালে এবং নির্বাচনের পরবর্তী সময় আমাদের যে 14টি ব্লাড ব্যাংক, 12টি সরকারি, 2টি বেসরকারি ব্লাড ব্যাংকে রক্ত স্বল্পতা দেখা দিয়েছিল। আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সারা রাজ্যবাসীর কাছে, বিভিন্ন ব্যক্তি বর্গের কাছে, বিভিন্ন সামাজিক সংস্থা, স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে আবেদন রেখেছিলেন, বিভিন্ন রাজনৈতিক দলের কাছেও, যে রক্তদান এগিয়ে এসে এই রক্তের যে যোগান এবং চাহিদার মধ্যে ভারসাম্য রক্ষা করে সেটা রক্তদান শিবির বা উৎসব। তা আমাদের মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে আমাদের রাজ্যের সমস্ত প্রান্ত থেকে ব্যাপক উৎসব উদ্দীপনার সহিত রক্তদান উৎসব বা রক্ত শিবিরের আয়োজন করা। তাই একটা অঙ্গ হিসাবে এটা একটা অনুষ্ঠান। আমাদের সভাপতি আহ্বান রেখেছেন একটার দিকে সুন্দর চিন্তায় এই দেশে, এই রাজ্যে যখন মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের দলীয় তরফ থেকে আবেদন রাখা মানুষ কিন্তু সদস্যভাবে সারা দিয়েছে, এখনো চলছে, বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জায়গায় রক্তদান চলছে। আমাদের একটা দিক আমরা এটা লক্ষ্য করেছি, মাননীয় মুখ্যমন্ত্রী আবেদন করার পর সমস্ত ব্যক্তিরা এগিয়ে আসছেন। আর একটা যেটা অর্থনীতি কিছুদিন আগে করোনার সময় কথা বলেছেন,
এটা একটা ভালো একটা মাত্র রাজনৈতিক দল এই রাজ্যে আমি বলবো যেটা এই রাজ্যের মানুষের কাছে একটা উপলব্ধি বা অনুধাবন যে তারা করোনার সময় কিন্তু আমরাই আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা কিন্তু মাটি ছিলেন, সরকারের পাশ থেকে সরকারের নিয়ম মেনে সরকারের সহযোগিতা করেছিলেন আমাদের দলের এই কার্যকর্তারা। আমরা অন্য রাজনৈতিক দলকে তখন পাইনি, মানুষের বিপদে তাদেরকে পাওয়া, রাজনৈতিক বাদে বা ভোট ছাড়া কিন্তু অন্য দলকে পাওয়া যায় না, যেটা ভারতীয় জনতা পার্টির সেবাই সংগঠন এটা কিন্তু প্রমাণ করেছে। আমাদের রাজনীতি সংগঠনে আমরা সেবা করি মানুষের, সামাজিক দায়িত্ব কর্তব্য নিয়ে আজকে রক্তদান উৎসব। যারা রক্তদানে অংশগ্রহণ করেছেন, যে সকল যারা রক্তদান করবেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আমি বলবো তারা তাদের জীবনের শ্রেষ্ঠ কর্ম এবং মানব ধর্ম পালন করেছেন। রক্তের বিকল্প আমরা এখনো তৈরি করতে পারি পৃথিবীতে। রক্তের বিকল্প হচ্ছে আজকের যে মানবতা বা মানবিক যে দৃষ্টিভঙ্গি, এটাই হচ্ছে মানুষের জন্য করা যে মানসিকতা, এটা হচ্ছে বিকল্প। কাজেই আমি আলোচনা দিতে নগরে আমার একটা প্রোগ্রাম আছে, আমাদের মাননীয় সভাপতি উনি একটা অনুষ্ঠানে যাবেন, প্রোগ্রামে যাবেন। কাজেই আমি আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে বিশেষ করে এই 2 নম্বর বুথের মাননীয় সভানেত্রী সকল যারা কার্যকর্তারা আছে, আমাদের যারা কার্যকর্তারা এবং যারা এখানে এই এলাকার যারা প্রতি গুণীজনেরা উপস্থিত আছেন, প্রত্যেকের সহযোগিতা এবং যারা আমাদের স্বাস্থ্য দপ্তরের ডাক্তারবাবু এবং স্বাস্থ্যকর্মীরা যারা এই রক্তদান উৎসবে অংশগ্রহণ করে রক্তদান সাহায্য করছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে আবারও যারা এখানে মঞ্চে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আলোচনা শেষ করলাম। রক্তদান মহোদয়কে সামনে রেখে এই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময় সরকারি বেসরকারি বিভিন্ন ক্লাব, সামাজিক সংস্থা এবং ব্যক্তিগত উদ্যোগও রক্তদান শিবির বা রক্ত মহোৎসবের আয়োজন করা হয়েছে। তো আমি প্রথমে এরা বলবো, আপনি বলেছেন যে এটা একটা নতুন ভাবনা যে বুথ লেভেল থেকে রক্তদান শিবিরের আয়োজন করা। আমরা সমস্ত ক্ষেত্রে ওয়ার্ড ক্ষেত্রে বিধানসভা কেন্দ্রিক মন্ডল ভিত্তিক আমরা করেছি, ওয়ার্ড ভিত্তিক বুথ ভিত্তিক কিন্তু আমি নিজেও প্রথম কোনো একটা অনুষ্ঠানে এসেছি যেটা বুথ ভিত্তিক একটা চিন্তা ভাবনা। এটা খুবই সাধুবাদ জানাই, কারণ রক্ত দেওয়ার বিষয়ে নির্বাচনের প্রাককালে এবং নির্বাচনের পরবর্তী সময় আমাদের যে 14টি ব্লাড ব্যাংক, 12টি সরকারি, 2টি বেসরকারি ব্লাড ব্যাংকে রক্ত স্বল্পতা দেখা দিয়েছিল। আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সারা রাজ্যবাসীর কাছে, বিভিন্ন ব্যক্তি বর্গের কাছে, বিভিন্ন সামাজিক সংস্থা, স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে আবেদন রেখেছিলেন, বিভিন্ন রাজনৈতিক দলের কাছেও, যে রক্তদান এগিয়ে এসে এই রক্তের যে যোগান এবং চাহিদার মধ্যে ভারসাম্য রক্ষা করে স্বেচ্ছা রক্তদান শিবির বা উৎসব। তা আমাদের মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে আমাদের রাজ্যের সমস্ত প্রান্ত থেকে ব্যাপক উৎসব উদ্দীপনার সহিত রক্তদান উৎসব বা রক্ত শিবিরের আয়োজন করা হয়। তাই একটা অঙ্গ হিসাবে এটা একটা অনুষ্ঠান। আমাদের সভাপতি আহ্বান রেখেছিলেন একটার দিকে সুন্দর যে চিন্তায় এই দেশে এই রাজ্যে যখন মাননীয় মুখ্যমন্ত্রী এবং দলীয় তরফ থেকে আবেদন রাখা হচ্ছে, মানুষ কিন্তু সদস্য সাড়া দিয়েছে, এখনো চলছে, বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জায়গায় রক্তদান চলছে। আমাদের একটা দিক আমরা এটা লক্ষ্য করেছি, মাননীয় মুখ্যমন্ত্রী আবেদন করার পর সমস্ত ব্যক্তিরা এগিয়ে আসছেন। আর একটা যেটা অর্থনৈতিক কিছুদিন আগে করোনার সময় কথা বলেছেন, এটা একটা ভালো একটা মাত্র রাজনৈতিক দল এই রাজ্যে আমি বলবো যেটা এই রাজ্যের মানুষের কাছে একটা উপলব্ধি বা অনুধাবন যে তারা করোনার সময় কিন্তু আমরাই আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা কিন্তু মাটি ছিলেন, সরকারের পাশ থেকে সরকারের নিয়ম মেনে সরকারের সহযোগিতা করেছিলেন আমাদের দলের এই কার্যকর্তারা। আমরা অন্য রাজনৈতিক দলকে তখন পাইনি, মানুষের বিপদে তাদেরকে পাওয়া, রাজনীতি বাদে বা ভোট ছাড়া কিন্তু অন্য দলকে পাওয়া যায় না, যেটা ভারতীয় জনতা পার্টির সেবাই সংগঠন এটা কিন্তু প্রমাণ করেছে। আমাদের রাজনীতি সংগঠনে আমরা সেবা করি মানুষের, সামাজিক দায়িত্ব কর্তব্য নিয়ে আজকে রক্তদান উৎসব। যারা রক্তদানে অংশগ্রহণ করেছেন, যে সকল যারা রক্তদান করবেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আমি বলবো তারা তাদের জীবনের শ্রেষ্ঠ কর্ম এবং মানব ধর্ম পালন করেছেন। রক্তের বিকল্প আমরা এখনো তৈরি করতে পারি পৃথিবীতে। রক্তের বিকল্প হচ্ছে আজকের যে মানবতা বা মানবিক যে দৃষ্টিভঙ্গি, এটাই হচ্ছে মানুষের জন্য করা যে মানসিকতা, এটা হচ্ছে বিকল্প। কাজেই আমি আলোচনা দিতে নগরে আমার একটা প্রোগ্রাম আছে, আমাদের মাননীয় সভাপতি উনি একটা অনুষ্ঠানে যাবেন, প্রোগ্রামে যাবেন। কাজেই আমি আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে বিশেষ করে এই 2 নম্বর বুথের মাননীয় সভানেত্রী সকল যারা কার্যকর্তারা আছে, আমাদের যারা কার্যকর্তারা এবং যারা এখানে এই এলাকার যারা প্রতি গুণীজনেরা উপস্থিত আছেন, প্রত্যেকের সহযোগিতা এবং যারা আমাদের স্বাস্থ্য দপ্তরের ডাক্তারবাবু এবং স্বাস্থ্যকর্মীরা যারা এই রক্তদান উৎসবে অংশগ্রহণ করে রক্তদান সাহায্য করছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে আবারও যারা এখানে মঞ্চে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আলোচনা শেষ করলাম। এই 20 নম্বর ওয়ার্ডের তরফ থেকে যখন সভাপতি 20 নম্বর বুথের সভানেত্রী যখন এই উদ্যোগটা নিয়ে আমার কাছে যায় যে আমরা রক্তদান শিবির করতে চাই, আমি প্রথমে একটু অবাক হয়ে যাই যে 20 নম্বর বুথ থেকে মৌসুমী এই অর্গানাইজটা করতে পারবে, তা আমার একটু সন্দেহ ছিল। তো আমি আজকে খুব অভিভূত হয়েছি। আমি তোমাকে একদম ভগবানের কাছে প্রার্থনা করি
তোমার দীর্ঘায়ু হোক এবং তুমি এইভাবেই কাজ সমাজের জন্য কাজ করে যাও। আমি তোমার এই যে উদ্যোগ, আমি সত্যি ইন্সপিরেশন হয়েছি। মাননীয় মেয়রও ওনার বক্তব্যের মাধ্যমে সেটা তুলে ধরেছেন। যাই হোক, রক্তদান একটা মহৎদান। এই রক্তদানে যারা আমাদের সঙ্গে আজকে সহযোগিতা এসেছেন, আমি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং এই রক্তদাতাদের থেকে রক্ত সংগ্রহ করার জন্য যারা আমাদের স্বাস্থ্য বিভাগের কর্মচারীরা এখানে এসেছেন, আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আমার বেশি আর বক্তব্য রাখার প্রয়োজনীয়তা নেই। মাননীয় মেয়র সাহেবের একটা প্রোগ্রাম রয়েছে, আমারও জনজাতি এলাকায় হেজামারাতে একটা প্রোগ্রাম রয়েছে। কাজেই আমি বক্তব্য বেশি দিচ্ছি না। আমি শুধু মাননীয় মেয়র সাহেব যেহেতু এখানে আজকে পেয়েছি, তো মেয়র সাহেবের কাছে আমার একটা আবেদন থাকবে এলাকাবাসী হিসাবে, যে আমাদের এই জায়গাটা জলপ্লাবন এলাকা। আমরা জানি প্রাক্তন মুখ্যমন্ত্রীও অনেক চেষ্টা চরিত্রের পর থেকে অনেকটাই আমাদের নিরসন সেটা মুক্তি দেওয়ার জন্য আগরতলা পুর নিগম সেটা ব্যবস্থা করেছেন। কিন্তু আর তার কিছু আর একটু কিছু যদি আমরা করতে পারি, তাহলে মনে হয় যে কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। তো আমি সহ আমাদের আগরতলা পুর নিগমের 21 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর সহ মন্ডল সভাপতি, এলাকার অভিভাবকরা মিলে আমরা কিছু কিছু জায়গা আমরা ভিজিট করি। তো আমার মেয়র সাহেবের কাছে একটা আবেদন থাকবে যে একদিন যদি আপনি 1 ঘন্টার জন্য যদি আমাদের কিছু সময় দেন, আপনার টেকনিক্যাল স্টাফদেরকে নিয়ে 2 ঘন্টা বা মেয়রের জন্য একটা জোরে আসতে, তো একদিন একটা টেকনিক্যাল স্টাফ নিয়ে যদি কিছু কিছু সামান্য কিছু ত্রুটি রয়েছে সেই ত্রুটি যদি নিরসন করা যায়, তাহলে এই এলাকার মানুষের সার্বিক যে সমস্যা সেই সমস্যা সমাধান হবে বলে আমি মনে করি। কারণ মানুষ আমাদের কাছে, দেখুন, সমাজ সেবা তো আমরা সবাই, এই এলাকার যারা শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকরা রয়েছে তারা অনেকেই মানে এই সমাজ সেবার জন্য বিভিন্নভাবে এগিয়ে আসেন। তো আমি অনেককেই ব্যক্তিগতভাবে চিনি, তারাও বিভিন্ন সমাজের বিভিন্ন অংশের মানুষকে জাগরণ করার জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্য বিভিন্ন আঙ্গিনায় ওনারা এগিয়ে আসেন। তো কাজে আমাদেরও নৈতিক দায়িত্ব, যেহেতু সুষ্ঠু সমাজ, সুষ্ঠু পরিবেশ, তো এই কারণে করার জন্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও আপনারা চেষ্টা করেন, মাননীয় মেয়র সাহেব চেষ্টা করেন, আমাদের এই আগরতলা যারা নগরবাসী আছি, আমার সুখ স্বাচ্ছন্দ্য থাকে তার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন। আমি চাইবো যে আমরাও এই সরকারের সহযোগীর মাধ্যমে আমাদের এই এলাকাতে সার্বিক উন্নয়ন হয়, সেদিকে আমরাও সহযোগিতা করবো। আমি আবার আলোচনা Thank you. Good job.
প্রথম যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রা আমাদের সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বছর 10ই সেপ্টেম্বর 2023 সারা বিশ্ব আত্মহত্যা দিবসকে আমরা আমাদের ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটি ত্রিপুরা স্টেট ব্রাঞ্চ তরফ থেকে আমরাও এই দিবস গত কয়েক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি যে সুইসাইডের বা আত্মহত্যার যে গড় হার সেই দিক দিয়ে তুলনায় ত্রিপুরাও মানে যে আমাদের ন্যাশনাল অ্যাভারেজ যে আছে তার থেকে অনেক ঊর্ধ্বে। কারণ আমাদের যে 2023-এর যে এনসিআরবি রিপোর্টে সেই রিপোর্টে বলা হয়েছিল গড় এভারেজ ছিল 12, কিন্তু ত্রিপুরা রাজ্যে আমরা দেখতে পাচ্ছি 20.8 প্রায় পার লাখ পপুলেশনে, এবং যদি সুইসাইড রেট দেখেন তারপরে নিয়ার অ্যাবাউট 39%-এরও। তো এটা অত্যন্ত উদ্বেগের বিষয়, কারণ আমরা জানাতে চাই সুইসাইড কোনো রোগ নয়, সুইসাইড কিন্তু বা আত্মহত্যা কোনো একটার প্রতিফলন, সে তো কোনো না কোনো কারণে করে থাকে, যেটাকে আমরা যদি সবাই মিলে চেষ্টা করি এবং ওদের সাথে কথা বলি তাহলে অনেকাংশেই আমরা এই আত্মহত্যার যে প্রবণতা সেগুলিকে আমরা কমিয়ে আনতে পারবো। আর বিশেষত আমাদের যে উদ্দেশ্য থাকবে যারা যুবক যুবতী উঠতি বয়সী 15 থেকে 30 বছরের মধ্যে, কারণ তাদের আত্মহত্যার প্রবণতাটা অনেক বেশি, কারণ বিভিন্ন পারিপার্শ্বিক পরিস্থিতি, আজকাল যে আমাদের যে একটা কম্পিটিটিভ লাইফ সেটাকে পূরণ করার জন্য তারা নানাভাবে চাপে থাকে, মানসিক বিভিন্ন সমস্যায় ভুগতে থাকেন। তো আপনারা সংকোচ করবেন না, লজ্জা করবেন না, যদি কেউ আশেপাশে থাকে সবাই মিলে যদি আমরা চেষ্টা করি তাহলেই আমরা আমাদের এই দিবস পালনের যে মূল উদ্দেশ্য সেটা সফল হবে। আর এবারের থিম হলো যে প্রতি বছরই WHO কোনো না কোনো থিম দিয়ে সেটা এই দিবসটি পালন করে থাকে। তো এবারের থিম হলো যে ক্রিয়েটিং হোপ থ্রু অ্যাকশন, কর্মের মাধ্যমে আশা তৈরি করা। তো আসুন আপনারা সবাই মিলে আমরা এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনাদের সবার সহযোগিতা চাইছি। নমস্কার, আমরা অনুগ্রহ হয়ে গেছে, আমরা এখন অনুষ্ঠানটা শুরু করতে চাই। আপনার নাম? আমি হলো ডক্টর প্রিয়জ্যোতি চাকমা, আমি অনারারি সেক্রেটারি ত্রিপুরা স্টেট ব্রাঞ্চ সাইকিয়াট্রিক সোসাইটি। ধন্যবাদ। সবাইকে নমস্কার। আজকে আমাদের অল ইন্ডিয়া সাইকিয়াট্রিক সোসাইটি ত্রিপুরা রাজ্য শাখা দ্বারা আয়োজিত বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উদযাপন উপলক্ষে একটি পদযাত্রার আয়োজন করা হয়েছে, এবং এই পদযাত্রাটি জনসাধারণকে সচেতন করার জন্য আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি যে দিকে দিকে এবং আমাদের এই ছোট্ট রাজ্য ত্রিপুরাতেও আত্মহত্যার প্রবণতা এমনভাবে বেড়ে গেছে যেটা কোনো মতেই বিগত আগের দিনগুলির সঙ্গে তুলনা চলে না। তো আজকের এই শুভ একটা উদ্বোধন, এই উদ্বোধনে আমাকে IMA বা অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশন ত্রিপুরা রাজ্য শাখার প্রেসিডেন্ট হিসাবে আমাকে ডাকার জন্য আমি নিজেকে খুব গর্বিত বোধ করছি, এবং এই শুভ অনুষ্ঠানটিতে থাকতে পারার জন্য নিজেকে খুবই গর্বিত মনে করছি। এবং আজকে এই অনুষ্ঠানে যে সমস্ত অন্যান্য সংস্থারাও মানে ততপ্রণোদিতভাবে এগিয়ে এসছেন, এই তাদের যে মানে নিজের
আত্মপ্রেরণা, এটাও কিন্তু একটা জনসাধারণের সঙ্গে সংযোগ রাখার জন্য এবং জনসাধারণকে সচেতনতার দিকে এগিয়ে আনার জন্য যে একটা প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে সামনের দিকে যাতে আরো বড়ভাবে বড় আকারে সবার মধ্যে নিয়ে আসা যায়, সেই অংশগ্রহণ করার জন্য সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। তার সঙ্গে আজকের এই যে শুভ একটা চেষ্টা বা প্রেরণা, সেটাতে সফল হয় এবং ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটি ত্রিপুরা শাখার তরফ থেকে যে এই আয়োজন, সেই আয়োজন যাতে সুস্থভাবে সম্পন্ন হয় সেটাই আমি আশা রাখবো এবং জনসাধারণের সচেতনতার দিকে যাতে সবাইকে এগিয়ে আসার জন্য অনুপ্রেরণা দেওয়া যায়, সেই জন্য চেষ্টা করা যায়, সেটা যাতে সামনের দিকেও আরো বড় আকারে করা হয়, সেটার জন্য সবাইকে আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সর্বোপরি আমার প্রেস বা মিডিয়া বন্ধুদেরকে অনুরোধ থাকবো, আপনারাও কিন্তু জনসাধারণের সামনে তুলে ধরবেন যে আজকের দিনে যত প্রতিরোধী থাকুক, যত কি বলে বাধা বিপত্তি থাকুক, এই যে আত্মহত্যা করার যে প্রবণতা, সেটাকে আমাদের একদম নির্মূল করতে হবে। সেই প্রচেষ্টার দিকে আমরা সবাই যাতে এগিয়ে যেতে পারি, সেটা আমাদের অনুরোধ থাকবে আপনাদের তরফ থেকে যাতে জনসাধারণের সামনে তুলে ধরতে পারেন। সবাইকে নমস্কার, ভালো থাকুন। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। অনেক বেড়ে গেছে, এইটা যেন স্যার 2023 থেকে যেন চালু হয়েছে। শারদীয় শুভেচ্ছা। তো আপনারা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন, আমি শুনেছি আপনারাও আমাদের তরফ থেকে অনেক কিছু বলা হয়েছে। তো ফাইনালি যে জিনিসটা এসে দাঁড়ালো, তো আমি 2-3টে পয়েন্টের উপর কথা বলছি, যেগুলি ইন দ্য নাটশেল বলা যায়। প্রথমত পারমিশনের ক্ষেত্রে দেখুন কতগুলি বিষয় আছে। আপনারা জানেন কতগুলি আগেও আমাদের ইতিহাস আছে, কতগুলি প্যান্ডেল ভেঙে পড়েছে, কখনো কোনো ধরনের প্যান্ডেলের নিজে চাপাও পড়েছে। কিছুদিন আগে এসে আপনারা জানেন কৃষ্ণ মন্দিরে এখানে একটা ঘটনা ঘটেছে, সেটা পুরো ভেঙে পড়েছে। তো পারমিশন ফাইনালি আমরাই দিই, কারণ পুজোর সিরিয়াল মেনটেন থেকে আরম্ভ করে পুরো ডাটা যেটা আছে সেটা গভর্নমেন্টকে আমরাই পাঠাই। তো পাঠানোর আগে আমরা যেটা বলি, যেমন আপনার ইলেকট্রিসিটির ক্ষেত্রে আপনি কতটুকু আপনার পুজোর ডেকোরেশন অনুযায়ী বিদ্যুতের ইউনিটগুলি ভাগ করা হয়। আপনি 1000 ইউনিট বিদ্যুৎ না 2000 ইউনিট বিদ্যুৎ দেবে, সেটা আপনার ডেকোরেশনের উপর হয়। সেটার উপর ইলেকট্রিক ডিপার্টমেন্ট আপনাদেরকে পয়সা সেভাবে ওরা চালান কেটে নেয় এবং পারমিশনও দিয়ে দেয়। সেই ক্ষেত্রে আমরা ওনাদেরকে বলতে পারবো না যে আপনারা সাথে সাথে দিয়ে দেবেন, সেখানে আপনাদের যাওয়া দরকার, আপনাদের সেই এস্টিমেট দেওয়া দরকার, আদারওয়াইজ ওরা এটা করতে পারবে না। হ্যাঁ, আপনাদের যাতে কাজটা যেন ত্বরান্বিত হয়, মানে আপনারা যাতে বারবার ঘুরতে না হয়, সেই ক্ষেত্রে আমরা সেন্ট্রালি সবার সাথে আমরা বিশেষ করে আমাদের এসপি সাহেব, ডিএম সাহেব, ওনাদের কাছে আমরা বলবো সমস্ত দপ্তরের আধিকারিক যারা আছে ওনাদেরকে যাতে স্পেশালি মেসেজ দেওয়া হয়, যাতে ওনারা আপনাদের ক্ষেত্রে যাতে আলাদা একটা সেল খুলে, দুর্গাপুজো পারমিশন সেল বলে খোলা থাকলে আপনাদেরকে ঘুরতে হবে না, এখানে পার্টিকুলার লোক বসে থাকবে, আপনাদের কাজটা খুব দ্রুত হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমি আপনাদের আজকে অ্যাকচুয়ালি আসন্ন দুর্গাপূজা, যেটা আপনারা জানেন আগে দুর্গাপূজা শুরু হচ্ছে, তো দুর্গাপুজোর দিনগুলিতে যাতে শান্তিপূর্ণ পরিবেশ এবং মানুষ যাতে নিশ্চিন্তে পুজোগুলি দর্শন করতে পারে, সেই জন্য একটা পরিকল্পনা, একটা প্রস্তুতি মিটিং ছিল। সেখানে আমরা আইন শৃঙ্খলা এবং বিভিন্ন ক্লাবের যে যে সমস্যাগুলি আছে সেগুলি আমরা শুনেছি। আমাদের তরফ থেকে যে যে কাজগুলি আমরা করে ওনাদেরকে সহযোগিতা করতে পারবো সেই প্রতিশ্রুতি আমরা দিয়েছি। এবং কিছু পুজো উপলক্ষে কিছু কিছু নিয়ম
যেগুলি সমস্ত ক্লাব মানা উচিত সেগুলি আমরা বলেছি। নেশা দিকটা নিয়ে কী কী সে ব্যাপারে আলোচনা হয়েছে। নেশার দিকটা নিয়ে ওনারা আমাদেরকে সহযোগিতা করবেন আর আমাদেরও সহযোগিতা থাকবে। এই পারমিশন নিয়ে অনেক কিছু সমস্যা আছে। পারমিশন নিয়ে ব্যাপারটা হচ্ছে বিভিন্ন দপ্তর থেকে এদের পারমিশন নিতে হবে। ওনাদের বক্তব্য হচ্ছে বিভিন্ন দপ্তর থেকে পারমিশন না নিয়ে ওনারা এক জায়গা থেকে যদি পারমিশন নেন তাহলে হবে, কিন্তু বিষয়টা এভাবে সম্ভব না। কারণ বিভিন্ন দপ্তর বিভিন্ন বিষয় নিয়ে পারমিশন নেয়। ইলেকট্রিসিটি নিয়ে, পিডব্লিউডি তার রাস্তা নিয়ে, ওয়াটার সাপ্লাই মধ্যে করে এটা এইভাবে সম্ভব না। আমাদের কাজ হতে খুব সহজ, সেই জন্য আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলবো, এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কতটা ক্লাব রয়েছে আপনাদের পূর্ব থানা এলাকায়? পূর্ব থানা এলাকায় অলমোস্ট 100 এবং সে কতটা ক্লাব অংশগ্রহণ করেছে জানতে হবে, তবে নট লেস দেন 80। থ্যাংক ইউ। আমি তো কোম্পানি যদি না তুমি নিলে তোমার আমি দিই, আমার এটা দিবা দিয়ে দ্রুত মানে ইনফরমেশনটা যাতে শেয়ার করতে পারে, যাতে ওই একজন বলেছেন যে কুমারঘাটের নতুন রাখবো, আমরা আছি, আপনারা আছেন, সবাই মিলে করতে হবে। যাতে ওইটা পুলিশ তো আপনাদের মিলে করতে হবে, এনফোর্স যাতে না করতে হয়। আমরা গতবার যেরকম এবং আপনাদের যাতে দুর্গাপূজা যাতে শুভ হয় এই আশা রাখি। নমস্কার। আমরা পূজার আগে চেষ্টা করবো জরুরি পরিষেবার যা যা দরকার হয় এরকম একটা লিস্ট তাদেরকে আমরা তাদের মোবাইলে আমরা এই যে আজকের এই আমাদের সবাই যারা জরুরি পরিষেবার নাম্বারগুলি যেমন ওসি, আউটপোস্ট, ওসি পুলিশ স্টেশন, আপনার অ্যাম্বুলেন্সের নাম্বার বা ফায়ার দপ্তরের নাম্বার আমরা এগুলি সম্পাদক, সভাপতি বা এখানে যারা যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমরা হোয়াটসঅ্যাপ করে আমরা অল টাইম এখানে উপস্থিত আমরা পুলিশ প্রশাসনের সাহায্য পাবেন। আপনারা যেখানে ক্রাউড বেশি হয় এখানে পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুক হবে, রামনগর সংঘের সামনে হয়, আপনার চিত্তরঞ্জনের এখানে হয়, চন্দ্রপুরেও করি আমরা পুলিশ অ্যাসিস্ট্যান্ট। এগুলি তো সবসময় পুলিশ থাকবে হবে পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুক। তাছাড়া আমরা আমাদের আজকে যে আপনারা সবাই সময় আমরা উপধারাটাকে একটা ক্যাম্প বানাই, এখানে প্রচুর পুলিশ আছে। মহিলাদের উপর যেহেতু অনেক বেড়ে গেছে, এই কাজ যেন স্যার 2023 থেকে যেন চালু হয়েছে। শারদীয় শুভেচ্ছা। তো আপনারা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন, আমি শুনেছি আপনারাও আমাদের তরফ থেকে অনেক কিছু বলা হয়েছে। তো ফাইনালি যে জিনিসটা এসে দাঁড়ালো, তো আমি 2-3টে পয়েন্টের উপর কথা বলছি যেগুলি ইন দ্য নাটশেল বলা যায়। প্রথমত পারমিশনের ক্ষেত্রে দেখুন কতগুলি বিষয় আছে। আপনারা জানেন কতগুলি আগেও আমাদের ইতিহাস আছে, কতগুলি প্যান্ডেল ভেঙে পড়েছে, কখনো কোনো ধরনের প্যান্ডেলের নিজে চাপাও পড়েছে। কিছুদিন আগে এসে আপনারা জানেন কৃষ্ণ মন্দিরে এখানে একটা ঘটনা ঘটেছে, সেটা পুরো ভেঙে পড়েছে। তো পারমিশন ফাইনালি আমরাই দিই, কারণ পুজোর সিরিয়াল মেনটেন থেকে আরম্ভ করে পুরো ডাটা যেটা আছে সেটা গভর্নমেন্টকে আমরাই পাঠাই। তো পাঠানোর আগে আমরা যেটা বলি, যেমন আপনার ইলেকট্রিসিটির ক্ষেত্রে আপনি কতটুকু আপনার পুজোর ডেকোরেশন অনুযায়ী বিদ্যুতের ইউনিটগুলি ভাগ করা হয়। আপনি 1000 ইউনিট বিদ্যুৎ না 2000 ইউনিট বিদ্যুৎ দেবেন, সেটা আপনার ডেকোরেশনের উপর হয়। সেটার উপর ইলেকট্রিক ডিপার্টমেন্ট আপনাদেরকে পয়সা সেভাবে ওরা চালান কেটে নেয় এবং পারমিশনও দিয়ে দেয়। সেই ক্ষেত্রে আমরা ওনাদেরকে বলতে পারবো না যে আপনারা সাথে সাথে দিয়ে দেবেন, সেখানে আপনাদের যাওয়া দরকার, আপনাদের সেই এস্টিমেট দেওয়া দরকার, আদারওয়াইজ ওরা এটা করতে পারবেন। হ্যাঁ, আপনাদের কাজটা যেন ত্বরান্বিত হয়, মানে আপনারা যাতে বারবার ঘুরতে না হয়, সেই ক্ষেত্রে আমরা সেন্ট্রালি সবার সাথে আমরা বিশেষ করে আমাদের এসপি সাহেব, ডিএম সাহেব, ওনাদের কাছে আমরা বলবো সমস্ত দপ্তরের অধিকারী যারা আছে ওনাদেরকে যাতে স্পেশালি মেসেজ দেওয়া হয়, যাতে ওনারা আপনাদের ক্ষেত্রে যাতে আলাদা একটা সেল খুলে, দুর্গাপুজো পারমিশন সেল বলে খোলা থাকলে আপনাদেরকে ঘুরতে হবে না, এখানে পার্টিকুলার লোক বসে থাকলে আপনাদের কাজটা খুব দ্রুত হয়ে যাবে। সেক্ষেত্রে আমি আপনাদের আজকে অ্যাকচুয়ালি আসন্ন দুর্গাপূজা, যেটা আপনারা জানেন আগে দুর্গাপূজা শুরু হচ্ছে, তো দুর্গাপূজার দিনগুলিতে
করা হয়েছে? সর্বপ্রথমেই আপনাদের সংবাদ মাধ্যমের সবাইকে আমি আগাম শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি ভারতরত্ন সংঘের পক্ষ থেকে। তাছাড়া ত্রিপুরাবাসীকে শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা ও আমাদের ভারতরত্ন সংঘে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা প্রত্যেক বছরই ভারতরত্ন সংঘ দুর্গাপূজার সময় কিছু না কিছু একটা অভিনত্ব করে থাকি। ত্রিপুরা রাজ্যের জনগণ কিছু একটা ভালো দেখতে পায়। সেই জন্য আমরা প্রত্যেক বছরই ভারতবর্ষের কোনো না কোনো সনাতন ধর্মের উপরে, আমরা হিন্দু ধর্মের উপরে কোনো দেবদেবীদের মন্দির এখানে উপস্থাপন করি। এইবার আমরা গুজরাটের নীলকণ্ঠ ধাম যে মন্দিরটা আছে ওই মন্দিরের আদলে আমরা এখানে মণ্ডপ তৈরি করছি। বাজেটটা কি রয়েছে মূর্তি এবং প্যান্ডেলের শিল্পীরা কোথায়? প্রথমত বাজেটটা হচ্ছে আমাদের, দেখুন আমাদের বাজেটটা সীমাবদ্ধ থাকে না, কারণ বাজেটটা উপর নিচে হয়, কারণ আমাদের নিজস্ব অনেক মালপত্র আছে। যেমন লাইট অ্যান্ড সাউন্ড সিস্টেম আমাদের ক্লাবের নিজস্ব রয়েছে। তাছাড়া আমাদের প্রত্যেক বছর আমরা যে দুর্গাপুজো করি ওইখান থেকে আমরা বিভিন্ন কাঠ, বাঁশ, আসবাবপত্র, স্টিলের, লোহার সিট ওইগুলি আমরা স্টোর করে রাখি। সেই জন্য আমরা প্রত্যেক বছরই গত বছরটা এই বছর ইউজ করতে পারি। সেই জন্য আমাদের বাজেটটা অনেকটাই কম থাকে। তারপরে একটা বাজেট ধরতে হয়, সেই জন্য আমরা এবার যে 30-35 লাখ টাকার মধ্যে আমাদের বাজেটটা সীমাবদ্ধ রাখছি। আমাদের যে মণ্ডপটা করছে ওইটা নবদ্বীপের শিল্পী ও আমাদের লোকাল শিল্পীরাও আছে। আমাদের প্রতিমা তৈরি করছে আমাদের ত্রিপুরা রাজ্যের আর্ট কলেজের প্রাক্তন ছাত্র জয়ন্ত দত্ত। উনি আমাদের প্রতিমা গত 2-3 বছর ধরে প্রতিমা তৈরি করছেন। আজকে আমাদের এই প্রেক্ষাগৃহে উপস্থিত আছেন আমাদের ক্লাবের অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান কৃষ্ণপদ সরকার মহোদয়, উপস্থিত আছেন ক্লাবের সভাপতি প্রদ্যুৎ চৌধুরী মহাশয়, উপস্থিত রয়েছেন আমাদের পুজো কমিটির প্রেসিডেন্ট, ক্লাবের ভাইস প্রেসিডেন্ট দীনেশ সরকার মহাশয়, উপস্থিত রয়েছেন আমাদের ক্লাবের জয়েন্ট সেক্রেটারি ও পুজো কমিটির সেক্রেটারি রাজু বর্মন, উপস্থিত রয়েছেন ক্লাবের জয়েন্ট সেক্রেটারি সুকান্ত গুপ্ত, উপস্থিত রয়েছেন ক্লাবের সহসভাপতি পুজো কমিটির সহসভাপতি শঙ্কর গুপ্ত মহাশয়, রয়েছেন ক্লাবের পুজো কমিটির সহসম্পাদক চন্দ্র চক্রবর্তী মহাশয়। আপনার নামটা? আমি প্রভাকর ঘোষ, ভারতরত্ন সংঘের সম্পাদক। মূর্তি অন্য ঘরে বানানো হইতেছে। এই সাইডেও যাও, কয়েকজন এই সাইডেও যাও, এক লগে জড়ো। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। আয়োজিত মিটিং মূলত কি বিষয়ের উপরে আলোচনা হয়? সর্বভারতীয় সেবা দলে বর্ষপূর্তি কর্মসূচি। এই
28শে ডিসেম্বর সেবাদলের বর্ষপূর্তি অনুষ্ঠান হবে। এই উপলক্ষে সর্বভারতীয় সেবাদলের সম্পাদক, উত্তর পূর্বাঞ্চলের ইনচার্জ চন্দন বড়ুয়া এবং ত্রিপুরা সেবাদলের ইনচার্জ সুকান্ত ভট্টাচার্য এরা এসেছেন। রাজ্য সেবাদলের আজকে এখানে সভা ছিল। এই সভায় সেবাদলের বর্ষপূর্তি কর্মসূচি এবং রাজ্যে সেবাদলের সংগঠনকে আরও ব্যাপকভাবে ঢেলে সাজিয়ে রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় সেবাদলের ক্যাডার তৈরি করে এই রাজ্যে সাধারণ মানুষের তাদের দৈনন্দিন সেবার কাজে তাদের সহযোগিতা করার লক্ষ্যে এবং রাজ্যের যে অগণতান্ত্রিক বাতাবরণ, মানুষের কথা বলার স্বাধীনতা, মানুষের কর্মসংস্থানের এবং এই রাজ্যে বিভিন্ন প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে যে অর্থনৈতিক দুর্নীতি, রেগা সহ নানা কাজে যেভাবে জনগণ উপেক্ষিত, এই বিষয়গুলি সামনে রেখে সেবাদল কর্মীরা প্রতিনিয়ত বিভিন্ন পঞ্চায়েতে, বিভিন্ন ভিলেজে তারা যাবে এবং জনগণকে সতর্ক করবে, জনগণকে নিয়ে আন্দোলনের মাধ্যমে তাদের অধিকার আদায় করবে। এটাই হলো মূল লক্ষ্য। একটা রেজিমেন্টেড ফোর্স, একটা ডিসিপ্লিন ফোর্স কিভাবে কংগ্রেস দলে তৈরি করে মানুষের কাজে লাগানো যায়, এটাই হলো সর্বভারতীয় সেবা দলের মূল লক্ষ্য। এই লক্ষ্যে আমাদের রাজ্য কাজ শুরু করেছে। লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় কমিটির বৈঠকে আপনি যাচ্ছেন, রাজ্যের ব্যাপারে কি বক্তব্য থাকবে আপনার? না, আমরা যেন এই রাজ্যে আগামী লোকসভা নির্বাচনে লড়াই করতে পারি এবং এই রাজ্যে বিজেপির যে জনগণের যে অনাস্থা, সাধারণ মানুষের যে বিজেপি বিমুখতা, এটাকে তুলে ধরে আগামী দিন লড়াইয়ে যেন আমরা কংগ্রেস দল এখানে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি, এই বিষয়গুলি নিয়ে আলোচনা হবে। এবং বর্তমান যে নির্বাচনে আমরা যেটা পরিলক্ষিত করেছি, দুটো বাই ইলেকশন, সারা দেশের চিত্র আর ত্রিপুরা রাজ্যের চিত্র হলো ভিন্ন। ত্রিপুরা রাজ্যে গণতান্ত্রিক উপায়ে নির্বাচন সংগঠিত করা এটা কোনোভাবেই সম্ভব হয়। এর আগেও আমরা দেখেছি যে এই রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী উনি ভোটে দাঁড়িয়ে ওনার নির্বাচনী এলাকায় বহিরাগতদের প্রবেশ করিয়ে কিভাবে মানুষের ভোট লুট করে নির্বাচনে জয়লাভ করেছে। বিগত দুটি উপনির্বাচনও আমরা দেখলাম নির্বাচনকে প্রহসনে পরিণত করে তারা এই নির্বাচনে জয়লাভ সূচিত করেছে। এটা কোনোভাবেই ফলাফল হতে পারে না যে 6 মাস আগে যেখানে একটা বিধানসভা আসনে 5,000 ভোটে যারা হেরেছে